আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি 27 আঠাশ বেচে না তোমরা আসলে ইংরেজি সেকেন্ড নিয়ে যে প্যারা দেখো আজকের এই ক্লাসটা করলে ইংরেজি সেকেন্ডের এই প্যারা দূর হয়ে যাবে। দেখো তোমাদের আজকে আমি এমন একটা ক্লাস দিব টিপু স্যারের ক্লাস এসএসসি 27 আঠাশ তোমাদের শর্ট সিলেবাসের যতগুলো টপিক ছিল দেখো তোমাদের ফুল সিলেবাস অনুযায়ী শর্ট সিলেবাসে প্রায় হচ্ছে 80 থেকে 90% টপিক ছিল ইংরেজিতে, ঠিক আছে? তো এই সবগুলো জিনিস এখান থেকে কভার হয়ে যাবে। শর্ট সিলেবাস বলতে বুঝো না যে না ওকে অনেক কম এসি মনে করো তোমার টাক কোশ্চেন আছে, ঠিক আছে? এখানে টাক কোশ্চেন পড়ানো হয়েছে, ওই টাক কোশ্চেন তো টপিক তো সেম, তাই না? হামজা ভাই এদিকে আসুন তো একটু ওদেরকে বলেন ইংরেজি সেকেন্ড পেপার এখন এই জায়গায় এটা হচ্ছে তো আমরা শর্ট সিলেবাসের ক্লাসটা দিচ্ছি এই 26 এর যে ফাইনাল ক্লাসটা সব সেম ইংলিশ সেকেন্ড পেপারে কোনো ডিফারেন্স নাই। সব সেম। তুমি এই ক্লাসটা যদি করো তোমার হচ্ছে 90% ক্লিয়ার হয়ে যাবে ইংরেজি সেকেন্ড, ঠিক আছে? আর কিছু লাগবে না, তুমি এসে 27 28 তোমাদের সব টপিকই সেম। এখানে চ্যাপ্টার নাই, চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার পড়লাম না, এজন্য আমাদের কোর্সও এটা হচ্ছে সবার আগে ইংরেজি কোর্সটা শেষ করা লাগছে। ওদের পরীক্ষাটা কিন্তু শেষ করে দিয়েছে, আপনাদের তো শেষ। সব কিছু হয়ে গেছে। ওকে, সো এই যে দেখো এই ক্লাসটা যদি করো টিপু স্যারের ইংরেজি সেকেন্ডের ফাইনাল ক্লাস তোমার গ্রামারের সবগুলো টপিক 100% ক্লিয়ার হয়ে যাবে। এন্ড এটা করে গেলে তুমি এটলিস্ট 90% কভার হবে, তো এ প্লাস পাবে এটলিস্ট। এই ক্লাস করলে তুমি এটলিস্ট এ প্লাস পাবে ইংরেজি সেকেন্ডে। সো ক্লাসটা করতে থাকো, তোমাদের পরীক্ষা বসিনা ফাইনাল ক্লাস দিবে যে পেয়ে গেলাম। থ্যাংক ইউ, ক্লাস করতে থাকো, আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক, আশা করি সবার এক্সাম ভালো হবে। আচ্ছা, এখানে অনেক অনেক নিয়ম দেওয়া হয়েছে এবং একটা তোমাদের মান বন্টন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এখানে আছে 10 মার্কস, হিউজ একটা মার্কস, জাস্ট হিউজ একটা মার্কস। ওকে, তো এইটা আমরা একটু বিশেষ নজর দিয়ে করবো আজকে, ঠিক আছে? যেন এটা ভুল না হয়। তারপরে আছে সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, দেন হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স প্রেপোজিশন, কানেক্টরস, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, সবকিছু আমরা একে করবো। তো মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট কয়েক দফায় হলো ক্লাসটা করো সুন্দর করে, দেন হচ্ছে কিছু বলার থাকলে অবশ্যই বলবা। আমি চাই তোমরা কমেন্টস করবে, কারণ তোমাদের ব্যাড কমেন্টস থেকে আমরা অনেক কিছু শিখি। এমন তো না আমাদের সবকিছু শেষ হয়ে গেছে শিখার পালা, তাই না? আমরা যেই ক্লাসটা পার করেছি, তাহলে আমি তো টিচার হিসেবে আগে খুব একটা পার করিনি, তোমাদের সাথে নতুন নতুন এক্সপেরিয়েন্স নিচ্ছি। গুড, তো একেবারে নতুন থেকে শুরু করতেছি। পুরো একটা ক্লাসে তুমি 100 মার্কস পাচ্ছ, এরকম কথা না। মোটামুটি 100% না হলেও আমি যেটা বিবেচনা করছি সেটা হচ্ছে যে আমার ক্লাস থেকে আমি চাইবো অন্তত 90% কমন পড়ুক। হয়তো হুবহু কমন পড়বে না, আমি আবারও বলছি, হয়তো হুবহু একেবারে কমন পড়বে না, কিন্তু ওই টাইপগুলি করে গেলে কমন তো পড়বে, কমনের বাপ সহ পড়বে। আমি চ্যালেঞ্জ করতেছি একেবারে কমনের বাপ সহ পড়বে। তার জন্য আমি বলছি টেনে টেনে ক্লাস দেখো না, পুরোটা ক্লাস দেখো, কারণ অনেক গল্পের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। তো বিশ্বাস রাখো এবং বিশ্বাস রেখে ক্লাস এগিয়ে যাও। ফাইন, আমি একেবারে কথা কম বলে শুরু করছি। ওকে, 10 মার্কস, হিউজ একটা মার্কস, বুঝতেই পারছো। বেসিক্যালি দুই ধরনের তোমাদের উইথ আসতে পারে, সেটা হচ্ছে টেক্সট বেসড, মানে টেক্সট থেকে কোনো গল্প, অথবা টপিক বেসড, কোনো একটা টপিক যেখান থেকে খুশি দিতে পারে। আচ্ছা, উইদাউট ক্লু কিভাবে ভালো করা যায়? ফাইন, এইটা সম্পর্কে কিছু বলা। এটা হচ্ছে প্রথমত কিচ্ছু না, বাকি কিছু না, এইটা হচ্ছে সবকিছু। উইথ ক্লু এর মধ্যে তুমি আর কিছু না জানো, ধরো যখন তুমি একটা উইথ ক্লু করতে যাচ্ছ, যখন তুমি একটা উইথ ক্লু করতে যাচ্ছ, তুমি যদি কিছু নাও জানো খুব বেশি প্রবলেম নাই। তুমি যদি একেবারে কিচ্ছু না জানো, সেখান থেকে খুব বেশি প্রবলেম নাই, তুমি কোনো গ্রামার জানো না, নিয়ম জানো না, কিচ্ছু জানো না। কিন্তু তুমি যদি শুধুমাত্র সবগুলি অর্থ জানো, অবশ্যই গ্রুপ ভার্ব এবং সাথে প্রেপোজিশন সহ সবকিছু যদি অর্থ জানো, তাহলে 100% কোনো গ্রামার ছাড়াও তুমি পাওয়া সম্ভব। শুধুমাত্র দুই একটাতে সম্ভব পাওয়া না, একেবারে দোষে দোষ। সেটা হচ্ছে কিছু জায়গাতে বা দুই একটা জায়গাতে গ্রামাটিক্যাল চেঞ্জ আসে, সেই জায়গাটা থেকে হতে পারে দুই এক মার্কস যেতে পারে, কিন্তু কোনো প্রকার গ্রামার ছাড়া, আবার বলছি কথাটা শোনো, কোনো প্রকার গ্রামার ছাড়া 10 এ 10 পাওয়া সম্ভব, যদি বুঝে অর্থ বুঝে প্র্যাকটিস করো। জাস্ট মাইন্ড ইট, আর কিছু না। দেখো এখানে কত নিয়ম দিয়েছি, আসলে নিয়ম দিতে হয় বলে দিয়েছি তোমাদেরকে, আর কিছুই না। নিয়মগুলো খুব ইম্পর্টেন্ট না, যারা বাকি পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে, ওকে, যাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে, তাহলে এখন তোমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ কোনগুলি। দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের 90% স্টুডেন্ট ইন্টারজেকশন একটা উদাহরণই বলতে পারবে না। ওকে, নো প্রবলেম, তাতেও কোনো সমস্যা নেই, ইন্টারজেকশন খুব একটা লাগেও না, তুমি না বলতে পারলেও কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে জানতে হবে নাউন কোথায় কোথায় বসতে পারে, প্রোনাউন কোথায় কোথায় বসতে পারে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসতে পারে, ভার্ব সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি ভার্বের ব্যবহারটা ঠিকঠাক মতো জানো, আবার বলছি, ভার্বের ব্যবহারটা সেন্টেন্সে টেন্সে ঠিকঠাক মতো জানো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না বাকি ব্যবহার, একদম ট্রুলি স্পিকিং। বিশ্বাস করো, যদি তুমি ভার্বের ব্যবহারটা জাস্ট ভার্বের ব্যবহারটা, ভার্ব বলতে ফাইনাইট, আগে ফাইনাইট ভার্বের ব্যবহার যদি তুমি ঠিকঠাক মতো জানো, তোমাকে কেউ আটকাইতে পারবে না অন্য কিছু ব্যবহার বলি। তার মানে অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এগুলো কি ইম্পর্টেন্ট না? আলবত ইম্পর্টেন্ট। কিন্তু যারা ভার্বের ব্যবহার ঠিকঠাক মতো জানে, তারা ইংলিশ গ্রামারে বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলো, কোনোটাতে আটকায় না। এবং আর যারা হচ্ছে ভোকাবুলারি বা শব্দার্থ ঠিকঠাক মতো জানে, তাদের কাছে ইংলিশটা একেবারে সহজ একটা বিষয়। জাস্ট বিলিভ দিস ফ্রম দি কোর অফ ইউর হার্ট, দিস ইজ ট্রু রিয়ালিটি, দিস ইজ হার্শ রিয়ালিটি। বাট আমরা পড়ি গাদা নিয়ম, কোনো লাভ নাই। ওকে, আমি একেবারে খুব দুই একটা নিয়ম, যেটা না বললেই না, এগুলো জাস্ট ওভারভিউ করে আমি প্র্যাকটিসে চলে যাবো। ওকে ওকে, আই থিঙ্ক খুব একটা জম্পেস ক্লাস হবে শেষ পর্যন্ত। আমি খুব একটা ভালো গল্প বলতে পারি না, জোকস বলতে পারি না, এটা আমার একটা অভ্যাস। এটা বলতে পারলে হয়তো ক্লাসটা 6 ঘন্টার ক্লাস বা 7 ঘন্টার ক্লাস আর একটু বেশি এলাইভ হতো, আর একটু বেশি প্রাণবন্ত হতো, ঠিক আছে? তো কি করা, মন্দ ভাগ্য মানা যায়, কিন্তু সহ্য করা যায় না, মেনে নাও। আচ্ছা, তাহলে প্রথম কাজটা আমি বলছি, খুব বেশি গ্রামাটিক্যাল সেন্স না থাকলেও হবে, ভোকাবুলারিটা জানতে হবে। তাই তো এই 10 মার্কস করতে গেলে কি করতে হবে, একদম টু দ্য পয়েন্ট ভোকাবুলারি জানবা। আমি যেভাবে বলবো সেভাবে জানবা, তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, নিশ্চিত থাকো। 10 মার্কসের জন্য যেইভাবে প্র্যাকটিস করা দরকার আমি সেইভাবেই করাবো, এইটুকু কনফার্ম থাকো তোমরা। ওকে, ভালো গ্রামার সেন্স থাকা, এই কথা কোনো শেষ নাই। এর মানে 8 প্রকার পার্টস অফ স্পিচের ব্যবহারটা ঠিকঠাক মতো জানা, প্লাস ডিটারমাইনার সম্পর্কে জানা, আর্টিকেল সম্পর্কে জানা, সবই ডিটারমাইনার তো কোনো পার্টস অফ স্পিচের অংশ, তাই না? টেক্সটের সম্পর্কে ভালো ধারণা থাকা, এটা এগুলো আসলে এভারেজ কথা, তাই না? যেমন হচ্ছে এক মহিলা, এক মানে অনেকে কবিরা আছে, দরবেশ বাবার কাছে গেছে হাত দেখাইতে, উনি দেখেই বলতেছে, এক মহিলা দেখেই বলছেন, মারে তুই বলে শুধুমাত্র এই সংসারটা করতেছস, অন্য কেউ থাকলে এই সংসার করতে পারতো না, বিশ্বাস কর, এত কষ্ট করে এত ঝামেলা, এরপরও তুই এই সংসারটা করতেছিস, তোর মতো লক্ষ্মী মানুষ হয় না।
মাই গড, সব কথা তো মিলা গেছে, একটু অশান্তি তো থাকেই জামাইবু। তারপরে যখন বলছে তোর বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছটা আমার পুকুরের দিকে হেলানো। হায় হায় বাবা, তুমি এমন মিলা মিলছে, জ্বর আনলেও বাবার কাছেই যায়, ঠান্ডা লাগলেও বাবার কাছে যায়, মাথা ব্যথা করলেও বাবার কাছে যায়, মানে জামাই যদি একটা কথা বলে তাও আলটিমেটলি ওই বাবার কাছেই যায়। তো এই যে একটা সেন্স, এগুলো হচ্ছে ফাউ, আসলে কিছুই না। ওই এইটা তুমি যার কাছেই যাও না কেন, যেই কথা কাছে অনেক টেনশনে আছিস তাই না, রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না, অনেক কষ্টে দিন কাটতেছে, অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়ে, এটা তুমি যাকে বলবা বাংলাদেশ না পৃথিবীতে 95% মানুষের সাথে মিলে যাবা, তাইলে তো আমিও একটা বড় বাবা হয়ে গেছি, তাই না? এটা কিন্তু কথা মিথ্যা না। তো এটা ফাউ কথা। তো এই যে আমি বলতেছি টেক্সট সম্পর্কে ভালো ধারণা থাকা, এটা তো সবাই জানি আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা না আসলে। তো দেখি, এগুলো হচ্ছে কিছু টেক্সটের উপর দেয়া, যেমন ড্রিম, অ্যাডোলেসেন্স, বিউটি, কনফ্লিক্ট, নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কৈশোর, ঠিক ইয়া থেকে ইয়ার পরের ধাপটা, বাল্যকালের পরের ধাপটা হচ্ছে অ্যাডোলেসেন্স, জানতে হবে আর কি অর্থ। ওকে, এই যে দেখো এখানে এখানে দেখো এই যে কোথায় কি বসে, যেমন সাবজেক্ট হিসেবে কি বসতেছে, এগুলো নাউন বসতেছে, দেখছো? তারপর আর্টিকেল এবং প্রেপোজিশনের পরে কি বসতেছে, এইটা আরেকটা ব্যাপার। হ্যাঁ, দেখো এখানে she has done duty for us, এক্সাম্পল কি দিছে, she has done a dash for us, she has done a duty for us। তাহলে আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। এগুলি জানা কথাবার্তা, কয়েকটা কথা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই কয়টা ব্যবহার ক্লিয়ারলি তোমাকে জানতে হবে, যেটা আমি বেসিক্যালি সাফিক্স প্রিফিক্সে আলোচনা করব, ঠিক আছে? তো নাউন কোথায় বসে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, এছাড়াও আরো অনেক জায়গাতে বসে, ঠিক আছে? কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক আছে? আর্টিকেলের পরে, হ্যাঁ, আর্টিকেল বা ডিটারমাইনার কথায়, এখন আমরা বলবো ডিটারমাইনার কি স্যার, প্লাস নাউন। তো এই যে এগুলো হচ্ছে নাউন বসে। তারপর অ্যাডজেক্টিভ কোথায় বসে, বিশেষ করে অ্যাডজেক্টিভটা বসে নাউনের আগে, বিশেষ করে নাউনের আগে, অথবা লিঙ্কিং ভার্বের পর। এখন লিঙ্কিং ভার্ব কি, ওই যে টু বি ভার্বের অর্থ এরকম বলা যায়, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তো এইগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আলটিমেটলি নাউনকেই বোঝায়। ওকে, ভার্ব হচ্ছে ভার্ব মুখস্থ করতে হবে প্রথমত, কনজুগেশন ভার্ব যেটা, এবং স্থানটা জানতে হবে, যেই সেন্টেন্সে ভার্ব নাই সেটা কোনো প্রকার ফাইনাইট ভার্ব নাই কথায়, সেটা কোনো সেন্টেন্স হতে পারে না। তারপর অ্যাডভার্বের যদি নিয়ম দেই তাহলে আমার পুরো ক্লাসটা বৃথা যাবে, এর আগে আমার প্র্যাকটিস করে কাজ হয়ে যাবে। দিস ইজ ট্রু, জাস্ট মেনে নাও আমি বলছি। ওকে, আচ্ছা, হিউজ ব্যাপার আছে। এই যে এগুলো হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে ইংলিশে ডিটারমাইনার, যেটা তোমরা এইচএসসি তে যে পাবা ডিটারমাইনার। মডিফায়ার্স নামে একটা টপিক আছে, সেখানে মোস্ট কমন একটা ব্যাপার হচ্ছে ডিটারমাইনার। তাহলে ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই, পোস্ট মডিফাই নাও। ওকে, তো যাই হোক, এরকম অনেক নিয়ম আছে। দেখো এই যে এই ডিটারমাইনারের পরে নাউন বসে, হি হ্যাজ ডান মেনি জব, এই মানে হচ্ছে ডিটারমাইনার, এই যে জব, ঠিক আছে? তো এইগুলি নিয়ম আমি তোমাদের সাথে আলোচনা করব না, কারণ হচ্ছে যেমন কি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই যে ওয়ার্ডটা হচ্ছে নাউন। হ্যাঁ, এই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ওয়ার্ডকে ভার্ব জানলো, ওয়ার্ড কিন্তু আসলে যখন এটার আগে অ্যাডজেক্টিভ বসে বা আর্টিকেল বসে তখন সেটা কিন্তু নাউন, সাবজেক্ট, এই ভার্বগুলি। আমি ইসের মধ্যে আলোচনা করে দেব তোমাদের, কি বলে, প্র্যাকটিসের মধ্যে ডিরেক্ট। he speaks fluently, এই যে দেখো এটা কিন্তু অ্যাডভার্ব, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে এই সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, আবার প্রনাউন বসতে পারে। কি ঝামেলা দেখো, যেমন সাবজেক্ট হিসেবে নাউন যদি বসাইতে পারি টিপু, প্রনাউন যদি বসাইতে পারি হি, আর ভার্ব তো বসবেই, ফাইনাইট ভার্ব ছাড়া কিছুই হয় না পৃথিবীতে। আর অবজেক্ট হিসেবে আবার কি নাউন বসতে পারে, প্রনাউন বসতে পারে। ওকে, তাহলে এইখানেও আবার কি অবজেক্ট হিসেবে প্রনাউনের অবজেক্টগুলি হতে পারে, যেমন নাউন টিপু, আর প্রনাউন হিসেবে হিম, অবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভের জায়গায়। ওকে, এবং তারপরে যেটা বসে সেটা 100% অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনগুলি, এলওয়াই যুক্ত প্রায় সকল শব্দ, অথবা যেগুলি দিয়ে কি বোঝায় তোমার হচ্ছে কোথায়, কিভাবে, কখন। কোথায়, কিভাবে, কখন। ক্লাসটা কিন্তু ওয়ান শট, আমার চেষ্টা করতে হবে যেগুলো পড়াবো সেগুলো থেকে কমন পড়ে। তারপরেও চেষ্টা করতেছি বেসিক নিয়ে আলোচনা করার। কেমন, ভার্বকে যদি কোশ্চেন করে এগুলো দিয়ে, তাহলে যদি উত্তর পাওয়া যায় তাহলে এগুলি হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে হবে ব্যাপারটা। এখানে অনেক নিয়মাবলী দেওয়া আছে, এই নিয়মাবলী আমি যাচ্ছি না, আমি একেবারে সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড দিয়ে যেমন আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি প্র্যাকটিসগুলি, যেন কমন উপযোগী হয়, ঠিক আছে? এবং আমার ক্লাস করার পরে তোমার না পারার কোনো কারণ নাই। এই উইথগুলো আমি চ্যালেঞ্জ করতেছি, যারা লাইফ আমার ক্লাস করছো তারা হয়তো ব্যাপারটা জানো। তো তার জন্য আমি বলছি, যারা ক্লাস পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে করবা, দেখো এই অর্থগুলির বাইরে, এই যে আমি যে কয়টা 10-20টা দিছি, এই অর্থগুলির বাইরে আর কোনো প্র্যাকটিসে কোনো নতুন অর্থ নাই। মজার ব্যাপার এটা, এমনভাবেই রিসার্চ করেই সবগুলি দেওয়া হয়েছে ক্লাসে। ওকে, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয় বা ঝামেলা যদি বলি, বা সমস্যা। ডি জানি আর্টিকেল, টু জানি ইরোশন, ভাঙ্গন। ইম্পারেটিভ আবশ্যক, আমি অনেক সময় লিখতে ভুল লিখে ফেলি, কিন্তু ঠিকঠাক মতো বলি। ইনডিসক্রিমিনেট নির্বিচার। পর আমি জানি প্রেপোজিশন জন্য, এন্ড মানে একটা, সাস্টেইন মানে টিকে থাকা। ওকে, টিকে থাকা। অ্যান্টিসিপেট ধারণা করা বা অনুমান করা, এই হচ্ছে ব্যাপারটা। তো ইট ইজ ড্যাশ দ্যাট, কি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এই যে টু বি ভার্ব, এরপরে এই অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা টু বি ভার্বের পর যদি ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। আমার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করে নাও, ফ্রি দিয়ে আছে, একদম নিখুঁতভাবে এটা করতে পারবা। তাহলে এইখানে ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে, বা অনুমান করা হয় যে। আচ্ছা, দিচ্ছি আমি নাম্বার এ। এটা হচ্ছে কি, যেহেতু এখানে ভার্ব যেহেতু বসতেছে, মানে অর্থ ছাড়া তুমি যত যাই বলো, ধানাই বানাই কথাবার্তা, কোনো লাভ নাই, নাইলে বাবার মতো হবে, গেলে একদিকেই যাবা, কোনো লাভ আর হবে না কিন্তু। ওকে, তাহলে এইখানে হচ্ছে ভার্ব বসতেছে, আর যখন ভার্ব বলতে হয় ভার্বের সাথে আইএনজি, না হয় দিচ্ছি। তো এইটা অনুমান করে নাকি অনুমান করা হয় নাকি এটা অনুমান করতেছে, এইটা কি কাজটা করতে পারে না, ঠিক আছে? আর এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যান্টিসিপেটেড, দুইটা হয় ভার্বের সাথে না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে বাইরে কিছু নাই। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট দ্য নিউ সেঞ্চুরি, নতুন শতাব্দী, সেঞ্চুরি মানে শতাব্দী, ইজ নাও ফেসিং ভেরিয়াস চ্যালেঞ্জেস। কি করতেছে, সম্মুখীন হচ্ছে, ইজ নাও ফেসিং, ইদানিং সম্মুখীন হচ্ছে ভেরিয়াস চ্যালেঞ্জেস, অনেক ধরনের সমস্যা, স্পেশালি এনভায়রনমেন্টাল
বিশেষত কোন ধরনের সমস্যাগুলো দেখো এনভায়রনমেন্টাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে বরাবর নাউন, এনভায়রনমেন্টাল ডিজাস্টার, কি পরিবেশগত দুর্যোগের বা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে বা হতে যাচ্ছে। ফাইন। ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারটুকু বোঝা। ফিডিং দি এভার গ্রোয়িং পপুলেশন, এই যে ক্রমবর্ধমান বাড়তি জনসংখ্যা, এই পুরো এই ফ্রেজটা তোমাকে জানতে হবে। এভার গ্রোয়িং পপুলেশন, ফিডিং দি এভার গ্রোয়িং পপুলেশন, এটা মুখস্থের মতো রাখতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যা ইজ ড্যাশ ইজ ড্যাশ and it is dash first and foremost, প্রথম এবং প্রধান, অর্থটা জানতে হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্রথম এবং প্রধান, ওকে। ইজ ড্যাশ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে নাউন, তাহলে এইটা হচ্ছে সমীকরণ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এইখানে হচ্ছে দা, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফার্স্ট এন্ড ফরমোস্ট, আর এটা হচ্ছে নাউন। তাহলে কি বলা হচ্ছে যে ফিডিং দি এভার ক্রমবর্ধমান জনসংখ্যা হচ্ছে প্রথম এবং প্রধান হুমকি, চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, কাদের জন্য? বাংলাদেশের জন্য। আচ্ছা, ইটস ভেরি ডিফিকাল্ট টু ড্যাশ কারেন্ট লেভেল, টু এর পর যদি ভার বসে, সবসময় ভার্বের বেস ফর্ম, তুমি অর্থ না জানলে এটাও বুঝবা না যে এখানে কি ভার্বই বসবে, এখানে তো নাউনও বসতে পারে, কথা কিন্তু সত্যি। প্রিপোজিশনের পরে নাউনও বসতে পারে, ভার্বও বসতে পারে, প্রনাউনও বসতে পারে। তাহলে আমি গোয়িং টু ঢাকা হতে পারে না, গোয়িং টু ঢাকা, এই টু এর পরে নাউন বসছে, অর্থটা বুঝলে কোনোভাবেই সম্ভব না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন, এটা খুবই কঠিন টু সাস্টেইন দ্য কারেন্ট লেভেল, বর্তমান লেভেলটা, বর্তমান স্তরটা ধরে রাখা বা টিকিয়ে থাকা অফ এগ্রিকালচার প্রোডাকশন, বর্তমানে যে প্রোডাকশনটা হচ্ছে এটা টিকিয়ে রাখা খুবই কঠিন হচ্ছে। বিকজ কারণ আওয়ার এগ্রিকালচার ল্যান্ড ইজ বিং রিডিউসড, আওয়ার এগ্রিকালচার ল্যান্ড, আমাদের কৃষি জমি ইজ বিং রিডিউসড, কি হচ্ছে? কমে যাচ্ছে, ইজ বিং রিডিউসড, কমে যাচ্ছে। এই এগ্রিকালচার ল্যান্ডকে নিজে কমতেছে না, আমরা কমাই ফেলতেছি, কিন্তু সাবজেক্টটা যখন এগ্রিকালচার ল্যান্ড নিজেই, তখনই আমাকে প্যাসিভটা করতে হয়। এই জন্য ইজ রিডিউসিং না, ইজ বিং রিডিউসড, ওকে। ইজ বিং রিডিউসড ডিউ টু, এটা জানতে হবে, ডিউ টু, এটা হচ্ছে প্লেস, ইডিয়মস, যেটা ডিউ টু মানে হচ্ছে জন্য, তাহলে এখানে চক্ষু বন্ধ করে দিতে পারো। ডিউ টু হিউম্যান হ্যাবিটাট, কি মানুষের আবাসের জন্য, বাসস্থানের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, কি নগরায়নের জন্য, হ্যাঁ, বা শহরায়নের জন্য, অথবা রিভার এরিশন মানে হচ্ছে নদী ভাঙনের জন্য, এই জন্য কমতেছে আর কি, সব কারণে এটসেট্রা ইত্যাদি। বিসাইডস, এছাড়াও উই আর লুজিং আওয়ার ফরেস্ট গ্র্যাজুয়ালি, আমরা হারাচ্ছি আমাদের কি বনভূমি ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে আমরা আমাদের বনভূমি হারাচ্ছি। ট্রিজ আর বিং কাট ডাউন, কাটা হচ্ছে তাদেরকে, ট্রি গাছপালা থেকে কাটা হচ্ছে কি নির্বিচারে, এই যে নির্বিচার হচ্ছে কি ইনডিসক্রিমিনেটলি, আমি বলতেছি নির্বিচারে, হ্যাঁ, তখন ইনডিসক্রিমিনেটলি। এই যে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই যে এটা হচ্ছে রূপ ভার্বের পরে বসতেছে কি অ্যাডভার্ব, ইনডিসক্রিমিনেটলি, MINATELY, একটু বানানটা দেখে নিব, মাঝখানে আমি পেচ লাগাই ফেলছি, INDISDISCREMINATELY, নির্বিচারে কাটা হচ্ছে। রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ, এটা ফলাফলটা কোথায় দাঁড়াচ্ছে? ইন অ্যান ইনক্রিজ অফ পলিউশন, কি বাড়তেছে? দূষণটা বাড়তেছে এটার ফলাফলে, ওকে। সো ইট ইজ ড্যাশ, ইট ইজ কি হতে পারে দেখো, ইট ইজ ইম্পারেটিভ, এখন তাই এটা কি এখন আবশ্যক বা অত্যাবশ্যক, ইম্পারেটিভ। ইট ইজ ইম্পারেটিভ টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং, এই যে রেকলেস, বেপরোয়া, রেকলেস অ্যালার্মিং কন্ডিশন, একেবারে বিপজ্জনক অবস্থা, বেপরোয়া বিপজ্জনক অবস্থা, দেশ আওয়ার ওন এক্সিস্টেন্স, ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের কিসের জন্য? নিজেদের অস্তিত্বের জন্য এটা অত্যাবশ্যক হয়ে গেছে। এই যে বেপরোয়া বিপজ্জনক অবস্থাটা কি চেক দেওয়া, কন্ট্রোল করা, এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমাকে বুঝে করতে হবে, আদারওয়াইজ এই উইথগুলো সম্ভব না। আমি তোমাকে চাইলেই শুরুতে মজা দিয়ে ক্লাস শুরু করতে পারতাম, ধরো রাইট ফর্ম ভার্ব শুরু করতে পারতাম, অথবা ধরো যে কি বলে ট্যাগ কোশ্চেন শুরু করতে পারতাম, কিন্তু না, আমার মনে হয়েছে এটাতে গুরুত্ব দেওয়া দরকার। সো তারপরে আমি দেখি যশোর বোর্ড 2019, আচ্ছা জেনারেল আমি জানি সাধারণ, এটা একটা অ্যাডজেক্টিভ অফ একটা প্রেপোজিশন ট্রিট, এটা হচ্ছে কি ট্রিট দেয়া না, ঠিক চিকিৎসা দেয়া, ফাইন, চিকিৎসা করা বা আচরণ করা, অর্থ ছাড়া কোনোভাবেই সম্ভব না, বারবার বলছি। টু জানি, প্রেপোজিশন বাই জানি, এ জানি, আর্টিকেল দি জানি, আর্টিকেল সিক মানে অসুস্থ, এন্ড মানে এবং। এইখানে যে ব্যাপারটা তুমি যদি একেবারে 100% এক্সপ্লেইন করো, প্রত্যেকটা ব্যাপার বুঝবা। ইট হচ্ছে একটা প্রোনাউন, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, অ্যান্টিসিপেটেড একটা মূল ভার্ব, দ্যাট হচ্ছে একটা কনজাংশন, এর মানে এটার আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ আছে, এইভাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ জানো, দেখবে তুমি এইখান থেকে বুঝে যাবে কোনটার পরে কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচের আগে কোন পার্টস অফ স্পিচ বসতেছে। দেখো নি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সেন্টুরি হচ্ছে নাউন, আবার ইজ হচ্ছে ভার্ব, নাও হচ্ছে কি একটা অ্যাডভার্ব, কখন? বর্তমানে, হ্যাঁ, ফেজিং, এই ইজ ফেজিং। তাহলে দেখো এই যে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বসে, সিম্পল হিসেবে, খুবই সিম্পল, কঠিন বানানো যাবে না। এই যে ভেরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, চ্যালেঞ্জেস হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভের পর নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাও বসতে পারে নাউনের আগে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ বসে তারপর সাধারণত নাউন বলবে। এই যে স্পেশালি হচ্ছে অ্যাডভার্ব, এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিজাস্টার নাউন, তারপর ফিডিং, এটা হচ্ছে নাউন, ফিডিং, দি এভার গ্রোয়িং, এই যে দি এভার গ্রোয়িং এটা হচ্ছে নাউন, এই এভারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, গ্রোয়িংটা হচ্ছে নাউন, এই দিটা হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে। তাহলে ডিটারমাইনার অ্যাডজেক্টিভ নাউন, এইভাবে এভার গ্রোয়িং পপুলেশন এটাও না, আবার এই যে গ্রোয়িং পপুলেশন, এভার গ্রোয়িং পপুলেশন এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, যেটা তোমরা পরের ক্লাসে যে জানবা ইন্টারমিডিয়েট লেভেলে যায়। তারপর ইজ দা ফার্স্ট, এগুলো মোটামুটি প্রত্যেকটাই কিন্তু আমি বলে দিয়েছি, চেষ্টা করছি বলা যায় কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখন শুধু এইখান থেকে তোমাকে বুঝতে হবে যে এটা কেন এটা এই পার্টস অফ স্পিচ, এখানে এই প্রশ্নটা করলে 100% বুঝে যাবা, নিজে বুঝে যাবা। এই মুহূর্তে তো আসলে চাইলেও আমি পারতেছি না যে না হয়, যদি আমি এরকম যদি 3টা বা 4টা শুধুমাত্র সলভ করি, তো না, এখানে ওয়ান শট, যদি প্রত্যেকটা থেকে 4টা করে সলভ করি 10টা 9টা টপিক থেকে তাও 40টা, তুমি বলো এইভাবে বোঝানো কি সম্ভব হবে? না। আমাদের সাথে যারা কোর্সে যুক্ত আছে তারা জানে আমার সম্পর্কে কেমন পড়াচ্ছি, বাইরের ক্লাসগুলি খুব একটা দিতেও চাই না, দেও না। আবার অনেকে চিন্তা করে আমার নাকি ভাবের ভঙ্গি বেশি, কি বলবো যারা বলে, তাদের জন্য আমার সমবেদনা একেবারে, কি বলে এটাকে, সরি টু সে দিস, আই ডোন্ট নো হোয়াট টু সে, হতে পারে ভাবের ভঙ্গি বেশি, থাকাও মন্দ না। এটা আমার কলেজেও অনেকেই বলে, কলেজের টিচারদের মধ্যে আমাকে বলে ভাবের ভঙ্গি বেশি আপনার। ওকে, এই হসপিটাল ইজ দ্য হোম, একটা জায়গা, হসপিটাল হাসপাতাল একটা জায়গা ফর দ্য সিক, স্থানটা, হোমটা হচ্ছে কিন্তু স্থান, হসপিটাল হচ্ছে কাদের জন্য স্থান? অসুস্থদের জন্য,
এই যে এইখানে সিকটা না নাউন হিসেবে কাজ করছে। দেখো দি আর্টিকেল পর নাউন বসে, কিন্তু আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। ফাইন, ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট। এই যে মেডিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ভার্ব বসতে পারবে না, বসবে নাউন, তখন আমরা চেঞ্জ করে ট্রিটটাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট টু দেম এট ফ্রি অফ কস্ট। এই যে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট বিনামূল্যে, অফার অর্থ জানি এখানে কাজ হবে না, ফ্রি অফ কস্ট বিনামূল্যে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এই হসপিটাল ইজ ড্যাশ রান, এই যে দেখো ইজ ভার্ব, দুইটা ভার্বের মাঝখানে হয় কি, দুইটা ভার্বের মাঝখানে কি অক্সিলারি ভার্ব আর হচ্ছে কি মেইন ভার্ব, এই দুইটা ভার্বের মাঝখানে হয় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সাধারণত রান বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা কি পরিচালিত হয়। তাহলে এই যে জেনারেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডভার্ব করতে হবে জেনারেলি। রান বাই দ্য গভর্নমেন্ট, ডাবল ওয়াই, হ্যাঁ, গভর্নমেন্ট। এই হসপিটাল হ্যাজ আউটডোর, এই যে হ্যাজ আউটডোর ড্যাশ ইন্টারসেকশন, দুইটা একই জাতীয় পার্টস অফ স্পিচকে আলাদা করার জন্য, যেমন টিপু ড্যাশ হামজা, টিপু এন্ড হামজা, দুইটা সেম পার্টস অফ স্পিচ, সমজাতীয় পার্টস অফ স্পিচকে আলাদা করলে এন্ড দ্বারা প্যারালিজম যুক্ত হয়, ঠিক আছে, এই ধরনের কনজাংশন এন্ড ভার্ব করতে। এন্ড আউটডোর সেকশন ড্যাশ এ গ্রেট নাম্বার অফ, এ গ্রেট নাম্বার বলতে অনেককে বোঝায়, অর্থটা বুঝতে হবে, এ গ্রেট নাম্বার অসংখ্য বা অনেক, ঠিক আছে। তাহলে এ গ্রেট নাম্বার অফ দা ড্যাশ পিপল, ড্যাশ পিপল বলতে সিক পিপল, এই যে দি পিপল আর্টিকেল নাউন, মাঝখানে অ্যাডজেক্টিভ, বেশিরভাগ তো এই নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব থেকে আসছে। তাহলে সিক কয়টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9, এই জন্য দুটো সিক ব্যবহার করি। ওকে, এ গ্রেট নাম্বার অফ সিক পিপল আর ট্রিটেড ইন ড্যাশ আউটডোর সেকশন, এই যে দেখো আর্টিকেল নাউন এর আগে ডিটারমাইনার, দ্যাট মিন্স আর্টিকেল, সরি অ্যাডজেক্টিভ নাউন এর আগে আর্টিকেল বসতে পারে, ঠিক আছে, আবার ডিটারমাইনার বসতে পারে। দি আউটডোর সেকশন, অসংখ্য অসুস্থ মানুষরা আর ট্রিটেড, চিকিৎসা দেওয়া হয় ইন দ্য আউটডোর সেকশন, আউটডোর সেকশনটাতে, ঠিক আছে। পিপল অ্যাটাকড ড্যাশ অ্যাটাকড বাই সিরিয়াস ইলনেস, এই বাই সিরিয়াস ইলনেস কিসের দ্বারা আক্রান্ত হয়ে, মানে একেবারে মারাত্মক রোগের দ্বারা আক্রান্ত মানুষ আর অ্যাডমিটেড টু ভর্তি হওয়া, কি কোথায় ভর্তি হয়, ইন দ্য ইন্টারসেকশন, অ্যাডমিটেড টু ভর্তি, এইভাবেই তোমাকে পড়তে হবে, এছাড়া কোনো রাস্তা নাই অর্থ বোঝা ছাড়া, ঠিক আছে। তারপর আমি দেখি ক্লথস মানে হচ্ছে পোশাক, অন মানে উপরে জানি, দি মানে বুঝি, মেড মানে তৈরি, কারেন্ট মানে হচ্ছে প্রবাহ, ফোর্সেস মানে হচ্ছে শক্তি বা বল, ওয়াটার জানি পানি, অবজেক্টস মানে হচ্ছে বস্তু বা উপাদান। একটা অর্থের অনেকগুলি অর্থ, একটা শব্দের অনেকগুলি অর্থ হয়, বিশেষ করে দুইটা ব্যাপার জানতে হবে, একটা হচ্ছে আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে আলংকারিক অর্থ, যেটাকে সিম্বলাইজ মিনিং বলে বা প্রতীকী অর্থ, ঠিক আছে, এই দুটো ব্যাপার জানতে হবে। এই অবজেক্ট উপাদান অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে, ফুল পরিপূর্ণ, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, দি ওয়ার্ল্ড ইজ ড্যাশ অফ আনকাউন্টেবল ন্যাচারাল এন্ড ম্যান ড্যাশ অবজেক্ট, কি ইজ ফুল অফ, এটা একটা ইডিয়মস, পরিপূর্ণ, হ্যাঁ, কি অফ আনকাউন্টেবল ন্যাচারাল, অগণিত প্রাকৃতিক এবং ম্যান মেড অবজেক্ট দ্বারা, মানুষের তৈরি কি উপাদান দ্বারা, তাহলে ম্যান মেড। এখানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান মেড, আবার এটাও একটা অ্যাডজেক্টিভ, ম্যান মেড, এটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে। ম্যান মেড অবজেক্ট মানুষের তৈরি উপাদান দিয়ে পরিপূর্ণ, ন্যাচারাল, ওকে, ন্যাচারাল কি হতে পারে, আচ্ছা আমি এটা বুঝতেছি না, কিন্তু এটা তো নাউন হবে সিতে, এটা আমি ক্লিয়ার, এটা দেখা যাচ্ছে যে ন্যাচারাল ফোর্সেস হতে পারে, অবজেক্টস হতে পারে, দুইটাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আপাতত ন্যাচারাল অবজেক্টসই করি, হ্যাঁ, ন্যাচারাল অবজেক্টস কি, প্রাকৃতিক উপাদানগুলো কি কি, স্টোনস, পাথর, ট্রিজ, এয়ার এন্ড ওয়াটার, পানি, এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। ম্যান মেড অবজেক্টস আর, এখন বোঝা যাচ্ছে ব্যাপারটা, দেখো এখানে ম্যান মেড তারপর অবজেক্টস, যেহেতু এখানে ন্যাচারাল তাহলে অবজেক্টসই হবে, মোটামুটি এই ব্যাপারটা বোঝা যায়, তুমি ক্লাস করলেই বুঝবা কিভাবে কি হচ্ছে। ম্যান মেড অবজেক্টস আর হাউসেস, কার্স, এই দেখো ক্লথস, এই দেখো নাউন কমার আগে নাউন, তাহলে পরেরটাও কি নাউন, ক্লথস এন্ড কেমিক্যালস, ন্যাচারাল ড্যাশ আর সাইক্লোনস, ন্যাচারাল কি এই যে অ্যাডজেক্টিভ নাউন, ফোর্সেস, প্রাকৃতিক শক্তিগুলো কি কি, প্রাকৃতিক বলগুলো কি কি, আর সাইক্লোনস আর্থকোয়েক, ঘূর্ণিঝড়, সাইক্লোন জলোচ্ছ্বাস জানি, ভলকানোস হচ্ছে যে আগ্নেয়গিরি, স্টর্ম ঝড়, এন্ড অশেন কারেন্ট, এবং কি এই যে সাগর বা মহাসাগরের যে প্রবাহ সেটাকে বলা হচ্ছে, তাহলে কারেন্ট মানে কি এখানে প্রবাহ। ওকে, লাইফ এক্সিস্ট ড্যাশ ডিফারেন্ট কন্ডিশনস, লাইফ এক্সিস্ট অন ডিফারেন্ট কন্ডিশনস, কি প্রেপোজিশনের ব্যবহারটা তোমাকে জানতে হবে এখন। লাইফ এক্সিস্ট কি জীবন টিকে থাকে বা জীবনের অস্তিত্ব থাকে অন ডিফারেন্ট কন্ডিশনস, বিভিন্ন কন্ডিশনের উপর, বিভিন্ন শর্তের উপর, বিভিন্ন অবস্থার উপর, কন্ডিশন এখানে হচ্ছে অবস্থা বা শর্ত না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ড্যাশ এনভায়রনমেন্ট ক্লিন, কিপ দা এনভায়রনমেন্ট ক্লিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কি রাখা, পরিবেশকে বিশুদ্ধ রাখা বা পরিচ্ছন্ন রাখা, আই থিঙ্ক ক্লিয়ার। তারপর দেখে আসছে ঢাকা বোর্ড 2024, জেন্টেল মৃদু, বাই জানি, দি জানি, বিগ জানি বড়, ওয়ে মানে রাস্তা বা পথ, অফ জানি ভিজিট হচ্ছে ভ্রমণ করা, হিল মানে পাহাড়, নেচার মানে প্রকৃতি, ন্যাচারাল প্রাকৃতিক, ফাইন। ওকে, দি কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি, কাপ্তাই লেক কোথায় অবস্থিত, ইজ লোকেটেড অবস্থিত ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট, কোথায়, পাহাড়ি জেলায়, হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি, রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল বোঝায়, এখানে ডিস্ট্রিক্টের মানে অঞ্চলটাকে বোঝাচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অবস্থিত রাঙ্গামাটির। দিস ইজ দ্য ড্যাশ লেক, দিস ইজ দ্য, এই যে দা, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ডি প্লাস ডি থ্রি, যেটা ডি প্লাস ডি থ্রি, এই যে ইএসটি যোগ হয় না, ইএসটি, হ্যাঁ ঠিক সেরকম, দিস ইজ দ্য বিগেস্ট লেক, এই যে বিগেস্ট, এই যে দেখো অ্যাডজেক্টিভ নাউন, বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দি ড্যাশ বিউটি, সাধারণত ন্যাচারাল বিউটিটা বুঝিয়ে দেয়, আর্টিকেল নাউন মাঝখানে অ্যাডজেক্টিভ। দি ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল, এটা প্রাকৃতিক সৌন্দর্য লেকের সবার কাছেই পরিচিত। দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস, একেবারে প্রসারিত, কি মাইলের পর মাইল, স্ট্রেচেস প্রসারিত,
না লেখা গেলে না দেখা গেলেও আমার কথা অন্তত বুঝবা। প্রসারিত ফর মাইলস, মাইলের পর মাইল, হ্যাঁ, এবং ঘন্টার পর ঘন্টা কি ফর আওয়ার্স, তারপর হচ্ছে ফর সেকেন্ড, সেকেন্ডের পর সেকেন্ড, ফর ডেজ, দিনের পর দিন, হ্যাঁ, ফর মাইলস কি মাইলের পর মাইল, টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। কিছু হয়ে গেছে রাঙ্গামাটি অংশের রাঙ্গামাটি অঞ্চলের বিভিন্ন রাঙ্গামাটি জেলার বিভিন্ন অঞ্চল, হ্যাঁ, ডিস্ট্রিক্ট এখানে অঞ্চল বোঝানো হচ্ছে। দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স, সারি, হ্যাঁ, কি উঁচু উঁচু পাহাড়ের সারি, হ্যাঁ, দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড, চারপাশে, অল অ্যারাউন্ড, চারপাশে, শব্দের অর্থ লিখতে হবে চারপাশে। বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক, দেখো বিটুইন দ্য হিলস, এই যে ইসের মধ্য দিয়ে, পাহাড়ের মধ্য দিয়ে, ফ্লোজ দ্য লেক ওয়াটার, এই পাহাড়ের মধ্য দিয়ে কি হয়েছে ইসের প্রবাহ, লেকের পানির প্রবাহ চলে গেছে, হ্যাঁ, লেক ওয়াটার ইন এ জিগজ্যাগ ওয়ে, আঁকা বাঁকা রাস্তায় চলে গেছে। এই ধরো যে এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ, এই হচ্ছে না ব্যাপারটা, তো এইভাবে হচ্ছে কি আঁকা বাঁকা পথে পানির প্রবাহ বয়ে গেছে ইসের মাঝখান দিয়ে, কি বলে ইয়ার মাঝখান দিয়ে, কি বলে পাহাড়ের মাঝখান দিয়ে। দি বটমস, তলানিটা, এই নিচের অংশটাকে বলা হয় বটম। এই যে ধরো এটা যদি পাহাড় হয়, এটা যদি পাহাড় হয়, এই যে এই অংশটাকে আমরা তলানি হিসেবে বলতে পারি, হ্যাঁ, নিচের অংশটাকে। দি বটমস অফ দ্য হিলস, কি পাহাড়ের নিচের অংশ, আর সাবমার্জড, ডুবা, হ্যাঁ, নিমজ্জিত, সাবমার্জ মানে হচ্ছে নিমজ্জিত, নিচে মানে নিচে বোঝায়, ইন ওয়াটার, পানির নিচে ডুবন্ত, হ্যাঁ, বা নিমজ্জিত, ডুবন্ত শব্দটা লিখে নিমজ্জিত না লিখে হয় হয় লুক এট দ্যাট, যখন আমি এগুলোর দিকে তাকাই, একটা আই লিখছে না উই, যখন আমরা এটার দিকে তাকাই দূর থেকে, হ্যাঁ, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে ড্যাশ হিলস, কি হিলস হতে পারে, একটু আমাকে হেল্প করো তোমরা। ড্যাশ হিলস ন্যাচারাল ইউজ করছি, হ্যাঁ করছি, তাইলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে হ্যাঁ, হিলস, বিগ হিলস আর ফ্লোটিং, এই যে বড় বড় যে পাহাড়গুলি আর ফ্লোটিং, ভেসে চলছে অন ওয়াটার, মানে ব্যাপারটা হচ্ছে, মানে যখন তুমি দুই পাশে হচ্ছে কি চারদিকে হচ্ছে কি পানি, তখন হচ্ছে যে পাহাড়ের নিচের অংশ এই দিক দিয়ে তো পানি থাকে, পাহাড়ের তলাটা তো নিচে থাকে তলানিটা, তখন মনে হচ্ছে যে পাহাড়গুলো ভেসে আছে পানির উপর, ঠিক আছে। বিগ হিলস আর ফ্লোটিং অন ওয়াটার, বিং অ্যাট্রাক্টেড বাই, সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ বাই বসে, এরকম একটা ব্যাপার আর কি। বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, একেবারে বিমোহিত হয়ে, এটা আকর্ষণীয়, কি বলছে, বাই ইটস, বাই অ্যাট্রাক্টেড, বিং অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়ে, বাই ইটস ক্যাপটিভেটিং, আকর্ষণীয় বা মনোমুগ্ধকর, আমি পুরোটা লিখতে পারবো, তোমরা লিখে নিও, হ্যাঁ, মনোমুগ্ধকর, কারণ লিখতে গেলে আগে বুঝবা না হয়তো, মনোমুগ্ধকর ন্যাচারাল বিউটি, মানে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে আকর্ষিত হয়ে, এভরি ইয়ার, প্রত্যেক বছর, এই যে এইটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, বুঝছো, এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, এটা হচ্ছে সাবজেক্ট এখানে, অসংখ্য, এ গ্রেট নাম্বার, অসংখ্য, দেখো এই গ্রেট নাম্বার একবার পড়ছো, দেখো বারবার আসবে, তো আমি এবার সলভ করার পরে দেখো নতুন কোনো ওয়ার্ড আর নাই, এইটা হচ্ছে মজার ব্যাপার আমার সাথে ক্লাস করার। এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স ভিজিট ইট, সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাথে এস বাই এস বসে, কিন্তু এ গ্রেট নাম্বার অফ যখন হবে তখন এটা প্লুরাল হয়ে যায়, ভিজিট ইট, ভ্রমণ করে, আরেকজন এস বাই হয় না এখানে, যেহেতু প্রেজেন্ট ছিল। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ বোট জার্নি, কিছু সুব্যবস্থাও আছে বোট জার্নি যাতে করতে পারো তোমরা, হ্যাঁ, থাকে সেই অ্যারেঞ্জমেন্টটা, আয়োজনটা, ফর বোট জার্নি অ্যাজ ওয়েল, এছাড়াও, হ্যাঁ, অ্যাজ ওয়েল মানে এছাড়াও, অ্যাজ ওয়েল এছাড়াও, শব্দের অর্থ লিখবা, এ নাম্বার অফ, অসংখ্য, এ নাম্বার অফ শব্দের হচ্ছে শব্দের অর্থ, পুরোটা কিন্তু বুঝতে হবে, এই যে এই ফ্রেজটা জানতে হবে, এ নাম্বার অফ, অসংখ্য, হ্যাঁ, এ নাম্বার অফ, অসংখ্য, হ্যাঁ, এই নাম্বার অফ কালারফুল বোটস, একেবারে বিভিন্ন রঙের অসংখ্য নৌকা, আর রেডি টু ওয়েলকাম দি টুরিস্ট, একেবারে তারা প্রস্তুত স্বাগত জানাতে, হ্যাঁ, ওয়েলকাম মানে স্বাগত জানানো, হ্যাঁ, ওয়েলকাম টু দি টুরিস্ট, কাদেরকে, টু ওয়েলকাম দি টুরিস্ট, পর্যটকদেরকে, ওকে। এ ড্যাশ ব্রিজ, ব্রিজ মানে বাতাস, ব্রিজ মানে বাতাস, তাহলে এ জেন্টেল ব্রিজ, মৃদু বাতাস, ইজ অলওয়েজ ব্লোয়িং, একেবারে সর্বদা প্রবাহিত হচ্ছে। ইট কুলস দ্য টুরিস্ট, একেবারে প্রশান্ত করে দেয় টুরিস্টদেরকে, এন্ড সোথস দেয়ার মাইন্ডস, এবং মনকেও কি শান্ত করে দেয়। আই থিঙ্ক বুঝতেছো ব্যাপারটা, তাই না? মজা লাগবে, ক্লাস করো। ওকে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হইছে মাস্টার মশাই, এখন পড়েন। আমি বলেছি আমি রাজার পাঠ করতাম না, তাইলে তুই আমার দিলি কেন? ওকে, এনাফ, জাস্টিস মানে হচ্ছে ন্যায়, এনশিওর নিশ্চিত করা, এই যে শিওর শব্দটা থেকে আসছে, যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করা হয় বা নাউনের সাথে, তখন সেটা ভার্ব হয়ে যায়। নিশ্চিত থেকে নিশ্চিত করা, ডিডস মানে হচ্ছে কাজ, রেজাল্ট মানে ফল, গিভ মানে দেওয়া, এ জানি, ইভিল মানে খারাপ, কন্ট্রারি শব্দটা এইভাবে না, ঠিক অন দি কন্ট্রারি মানে হচ্ছে অপর দিকে বা বিপরীতভাবে, অপর দিকে, ফ্রম মানে থেকে আমরা জানি, অর্থ অবশ্যই জানতে হবে। সেলফ পিউরিফিকেশন কি, যেমন এই যে নিজে আত্মশুদ্ধি যেটাকে বলে, সেলফ মানে নিজের, মানে আত্ম, নিজ, সেলফ পিউরিফিকেশন মিন্স আত্মশুদ্ধি বলতে বোঝায় টু কিপ দ্য সোল ফ্রি, আত্মাকে একেবারে মুক্ত করে মুক্ত রাখা, ফ্রম অল কাইন্ডস অফ সিন, সকল পাপ কাজ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ইভিল ডিডস, এছাড়াও অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অ্যাজ ওয়েল শব্দ হচ্ছে এবং, ওই যে লিখি অ্যাজ ওয়েল অ্যাজ, তোমাদের জন্য জীবনটাই উৎসর্গ করে দিতে মন চায়, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ইভিল ডিডস, কি থেকে, এবং খারাপ কাজ থেকে, ইভিল মানে খারাপ, ডিডস মানে কাজ, ওকে। দিস ডিভাইন কোয়ালিটি ইজ আ মাস্ট, এই যে মাস্ট আমরা জানি কি একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু না, মাস্ট হচ্ছে একটা নাউন, যেটার কাজ হচ্ছে আবশ্যক কাজ, আরেক পেজে আমি যাচ্ছি, আরেক স্লাইডে আমি যাচ্ছি, নতুন স্লাইড নিয়ে অতটুকু লিখছি না, কারণ আমার রিদম বা ফ্লোটা নষ্ট হয়, আরেক স্লাইডে আবার ব্যাক করা আমার ভালো লাগে না, প্যারা নেওয়া, ওকে। ইজ আ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, প্রত্যহ জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ বা আবশ্যক কাজ। অনলি ফিজিক্যাল, এটা হচ্ছে পিউরিটি বা প্রায়োরিটি, যাই হোক না কেন, অনলি ফিজিক্যাল পিউরিটি ইজ নট এনাফ, আমার মনে হচ্ছে এটা পিউরিটি বা শুদ্ধি, খালি বাইরে থেকে ফিটফাট বা মনে হচ্ছে একেবারে গোছানো, ইজ নট এনাফ, যথেষ্ট না। মেন্টাল পিউরিটি শুড বি ড্যাশ মোর প্রায়োরিটি, শুড বি, যদি এই বি এর পরে ভার্ব বসে তাহলে হয় ভার্বের সাথে আইএনজি, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, আর শুড বি গিভেন, দেয়া দিতে হবে, হ্যাঁ, কি মোর প্রায়োরিটি, আর বেশি কি অগ্রাধিকার। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স ওয়ান টু ডু, সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধি মানুষকে উৎসাহিত করে একজনকে টু ডু গুড ডিডস, ভালো কাজ করতে উৎসাহিত করে, টু ডু করতে, টু ইট খেতে, টু গো যেতে, টু কাম আসতে, হ্যাঁ, করতে উৎসাহিত করে ভালো কাজ। অন দি কন্ট্রারি, যেটা আগে বলে দিয়েছি আমি, হ্যাঁ, অপর দিকে, অন দি কন্ট্রারি এ ব্যাড ম্যান ইন্ডালজেস ইন দেয়ার সিনফুল থটস, ইন্ডালজেস সম্পৃক্ত থাকে বা জড়িয়ে পড়ে, ইন্ডালজেস সম্পৃক্ত, হ্যাঁ,
এই অর্থগুলো না লিখা না বোঝা গেল, মুখে কিন্তু বলছি আমি। ইন্ডালজেস ইন ভেরিয়াস সিনফুল থটস, বিভিন্ন রকম খারাপ বা কুচিন্তায়, সিনফুল খারাপ, বা পাপপূর্ণ, এরকম পাপপূর্ণ না কিন্তু পাপপূর্ণ, পাপে পরিপূর্ণ এটা বোঝায়। সিনফুল থটস, চিন্তা ভাবনায়, মানে পাপ চিন্তা ভাবনা এবং কাজের প্রতি কি জোড়ায় পড়ে একজন খারাপ মানুষ। অপরদিকে হি ডাজ নট হেজিটেট, সে এক ফুটাও দ্বিধা করে না টু ডু ইনজাস্টিস, অন্যায় করতে এক ফুটাও দ্বিধা করে না। এই যে হেজিটেট, দ্বিধা করা, ইনজাস্টিস অর এনি রং ডুইং, অথবা যে কোনো খারাপ কাজ করতে সে দ্বিধা করে না, ভুল কাজ করতে। অ্যাজ এ ড্যাশ, অ্যাজ এ রেজাল্ট, ফলে জানি আমরা এটা সবাই জানি। অ্যাজ এ রেজাল্ট সোশ্যাল পিস, কি সামাজিক শান্তি অ্যান্ড অর্ডার এবং শৃঙ্খলা, অর্ডার মানে কিন্তু আদেশ না, অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা, দেখে বোঝা যায় না, মোটামুটি ভালোই বোঝা যায়। আর ডিস্টার্ব কি হয়, আর ডিস্টার্ব ভেঙে যায়, এখানে ভেঙে যাওয়ার অর্থে, আর ডিস্টার্ব ভেঙে যায়, নষ্ট হওয়া অর্থে, ডিস্টার্ব নষ্ট হওয়া, ডিস্টার্ব। সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন, তাই উপকারিতাটা, সেলফ ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধির উপকারিতা ইজ আনডিনায়েবল, অনস্বীকার্য, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। অনস্বীকার্য। ফর ড্যাশ, ফর এনশিওরিং, এই ভার্বের পর যদি প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব বসে, সেটা ভার্বের সাথে আইএনজি হয়, এনশিওরিং নিশ্চিত করার জন্য। ফর এনশিওরিং পিস এন্ড হারমোনি, শান্তি এবং হারমোনি হচ্ছে মিল নিশ্চিত করার জন্য ইন দ্য সোসাইটি, সমাজে। এটি কঠিন লাগছে না, অন্তত এটা তোমরা অকপরে স্বীকার করতে পারো, কোনোভাবেই কঠিন লাগছে না। ওকে, দেন আমি দেখি এটা খুবই ভাইটাল এবং টিপিক্যাল, মানে নিজেরা অনেকেই পারবা না, তার জন্য আমি এটাতে সময় বেশি নিচ্ছি। সাবস্টিটিউশন টেবল মুরব্বি চলবে না, আমি কয়েকটা প্র্যাকটিস করাই দিব, বাকিটা তোমরা করবা, ঠিক আছে? ওকে, ম্যালনিউট্রিশন অপুষ্টি, ডিউ হচ্ছে যথাযথ, কিন্তু যদি বলি ডিউ টু তাহলে হচ্ছে জন্য। র্যাপিড দ্রুত, অ্যাওয়ার সচেতন, নিউট্রিশন পুষ্টি, নরমাল সাধারণ, ইলিটারেট নিরক্ষর বা অশিক্ষিতই বলি, নিরক্ষর বলার দরকার নেই, পরে আবার বলবেন। এক লোক বলছিল যে এই কেওয়ার থেকে শোনেন, কেওয়ার আবার কি? বিশেষ করে গ্রামে যারা বড় হয়, বিভিন্ন অঞ্চলে, গাজীপুরে বিশেষ করে ছোট বাচ্চা একেবারে গ্রাম অঞ্চলে দরজাকে বলতে আগে কেওয়ার। ওকে, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি বা বড় হওয়া, অ্যাবিলিটি সামর্থ্য। ওকে, অ্যাডোলেসেন্স কোন সময়টাকে বলে? একেবারে বাল্যকালের যে পরবর্তী সময়টা, 12-13 বছরের পরে যে সময়টা, এটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। অর পিউবার্টি, সেম ওয়ার্ড, আইডেন্টিক্যাল একই, হ্যাঁ। আর পিউবার্টি তাহলে বয়ঃসন্ধি, বা অ্যাডোলেসেন্সও কি বয়ঃসন্ধি, একই জিনিস। ইজ আ পিরিয়ড, একটা টাইম, পিরিয়ড মানে টাইম বোঝায়, সময়, হ্যাঁ। আফটার চাইল্ডহুড, কিসের পরে? চাইল্ডহুডের পরে বা শৈশবের পর, শৈশব। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টাতে, ডিউরিং কোন সময় ব্যবহার করা হয়? এই ডিউরিং কখন ব্যবহার করা হয় জানো? পুরো সময়টা জুড়ে যদি হয়, তাহলে বয়ঃসন্ধি পুরো সময়টা জুড়ে থাকে না, ধরো 5 থেকে যদি 12 হয়, 12 থেকে 18 হয়, এই পুরো সময়টাকে বোঝাতে ডিউরিং বসে। ডিউরিং দিস পিরিয়ড ফিজিক্যাল এন্ড মেন্টাল, ফিজিক্যাল এন্ড মেন্টাল, শারীরিক এবং মানসিক বৃদ্ধি, গ্রোথ। এই যে দেখো, ছিল গ্রো, করলাম গ্রোথ, কারণ কি অ্যাডজেক্টিভের পর নাউন, আমাকে মানতেই হবে, কিছু করার নেই। এই জায়গাটাতে বিশেষ করে গ্রামাটিক্যাল চেঞ্জ ইম্পর্টেন্ট। তাও যদি অর্থ ঠিকঠাক মতো বুঝে, তার গ্রামার লাগবে না, আমি বলে দিচ্ছি এখানটাতে। ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ অফ বয়েজ এন্ড গার্লস ইজ র‍্যাপিড, খুবই দ্রুত। এই যে টু বি ভার্ব, একটা সিকোয়েন্স, এটা টু বি ভার্ব, দ্যাট মিন্স এম ইজ ওয়াজ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই যে এখানে ইজ সো হচ্ছে অ্যাডভার্ব, আর প্লাস অ্যাডজেক্টিভটা হচ্ছে র‍্যাপিড। আই এম সো লাকি, হ্যাঁ, এমটা হচ্ছে টু বি ভার্ব, অথবা এই যে দেখো এম সো লাকি, এই যে যদি বলি এটা টু বি ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরকম সিকোয়েন্স। দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশাস ফুড, এটা তো অনেক গ্রামাটিক্যাল চেঞ্জ আসছে। এই নাউনের আগে অ্যাডজেক্টিভ, NUTRITIOUS, নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার দরকার, প্রপার অ্যামাউন্ট, একদম পর্যাপ্ত পরিমাণে। প্রপার অ্যামাউন্ট পর্যাপ্ত পরিমাণ বোঝায়, পর্যাপ্ত পরিমাণ। এখানে কিন্তু এইগুলি পড়ার ক্ষেত্রে তুমি একটা করে ওয়ার্ড জানতে চলবে না, তোমাকে জানতে হবে পুরো প্রপার অ্যামাউন্ট অফ, এইটাই জানতে হবে। প্রপার সঠিক, অ্যামাউন্ট পরিমাণ, অফ এর, ফুড খাবার, এইভাবে বুঝলে কিন্তু হবে না। প্রপার অ্যামাউন্ট অফ পর্যাপ্ত পরিমাণ, হ্যাঁ, অফ ফুড। বাট মেনি বয়েজ এন্ড গার্লস আর নট অ্যাওয়ার, এই না তারা সচেতন। এই নটটা কিন্তু অ্যাডভার্ব, জানো তোমরা, নটটা কিন্তু একটা অ্যাডভার্ব, আর নো হচ্ছে আবার অ্যাডজেক্টিভ। আর নট অ্যাওয়ার, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর নট অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট, এই সত্যটা সম্পর্কে, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য। সো তাই অফেন, প্রায়, অফেন শব্দটা কি? অফেন না, অফেন, হ্যাঁ, অফেন দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, তারা কিসে ভোগে? সাফার ফ্রম, ভোগা, সাফার ফ্রম একসাথে পড়তে হবে, হ্যাঁ, ভোগা বা কষ্ট করা। সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, অপুষ্টি, এটা পজিশনের পরে নাউন। সাফার ফ্রম ম্যালনিউট্রিশন বোঝা যায়, মোটামুটি বোঝা যায়, নয়তো MALNU, malnutrition, which hampers their normal growth, যেটা তাদেরকে বাধাগ্রস্ত করে, হ্যাম্পার ক্ষতিগ্রস্ত করা, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করা, দেয়ার নর্মাল গ্রোথ, তাদের কি স্বাভাবিক বৃদ্ধি, তাহলে নর্মাল হচ্ছে স্বাভাবিক বা সাধারণ। ওকে, নর্মাল গ্রোথ। তারপর ইভেন এমনকি সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি, সামর্থ্য নাই কিছু কি পিতামাতার, টু প্রোভাইড দেয়ার চিলড্রেন, তাদের প্রোভাইড মানে দেয়া বা সরবরাহ করা, দেয়া বা সরবরাহ করা, টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য ফুড দে নিড, যেই ধরনের খাবার তাদের দরকার দেয়া, সেটা তারা প্রোভাইড করতে পারেনি। তাদের দরকার কি? টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য ফুড, প্রোভাইডের পর সবসময় উইথই বসে, ঠিক আছে? Provide with the food they need. Sometimes, মাঝে মাঝে, it happens to the parents' reluctance. It happens due to, জন্যে, due to the parents' reluctance. কি জন্য ঘটে? এটা good happens মানে ঘটে, হ্যাঁ? কি জন্য ঘটে? Parents' reluctance, পিতামাতাদের অনিচ্ছার জন্য ঘটে। অনিচ্ছার জন্য ঘটে।
অনিচ্ছা, অনিচ্ছুক, অসচেতনতা অর ইলিটারেসি, অথবা কি নিরক্ষরতা বা অশিক্ষা। মন চাই সব সলভ করাই দিই। তারপর যশোর বোর্ড 2024, আগেরটা কমপ্লিট করলাম। কুমিল্লা বোর্ড 2024। আচ্ছা, এটা একটু সহজ আছে, আচ্ছা তাও করি, ভালোই লাগতেছে। ল্যাঙ্গুয়েজ, ভাষা, মিডিয়াম হচ্ছে মাধ্যম। উইথ জানি, দেম মানে তাদের, কমন সাধারণ, সাধারণ লিখে মাধারণ। আমরা আগে মজা করতেছিলাম, মধুসূদন আমাদের বাংলা টিচার কলেজে, তো কথা বলতে বলতে কথা আসতেছে যে আমার এক স্টুডেন্ট বাংলাতে, তো ব্যাপারটা বাংলা আসলেই মজার সাবজেক্ট, তো বলতেছে ওই বলায় মধুসূদন লিখছে না মধু কি লিখছে এটাই নাকি বুঝে না। আস্তে আস্তে মরি রে ভাই। ওই অনেকটা ইসের মধ্যে ঘটনা, বৈশাখ মাসের নাম হলে বৈশাখী, তারপর হচ্ছে শ্রাবণ মাসে হলে শ্রাবণী, তারপর হচ্ছে মাঘ মাসে, যাই হোক এগুলো পচা কথা। পসিবল সম্ভব জানি, অফ বাই এগুলো জানি। ল্যাঙ্গুয়েজ দ্য মিনস বাই হুইচ এইটুকু মানে বুঝতে হবে তোমাকে, যার দ্বারা উই শেয়ার আওয়ার থটস এন্ড আইডিয়াস উইথ আদার্স, অন্যের সাথে কি করি, আমাদের কি করি, থটস চিন্তা ভাবনা, থটস চিন্তা, হ্যাঁ এটা কিন্তু নাউন, চিন্তা এবং ধারণাগুলো অন্যের সাথে শেয়ার করি। ইটস আর প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন, একটা প্রাথমিক মাধ্যম, প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রাথমিক মাধ্যম, প্রাইমারি প্রাথমিক মিডিয়াম মাধ্যম কমিউনিকেশন যোগাযোগ। দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, কি হাজারের বেশি ভাষা আছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। বাট ইট ইজ ড্যাশ ফর এ পারসন, বাট ইট ইজ পসিবল, এটা সম্ভব ফর এ পারসন টু লার্ন দেম অল, এগুলি সব শেখা একজন মানুষের পক্ষে, একজন ব্যক্তির পক্ষে সম্ভব। ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ চাখাবা লিখুন, ওকে থ্যাংক ইউ ভাই। ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ইংলিশ ইজ কি হতে পারে, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। কমনও হতে পারে মনে হচ্ছে, কিন্তু না, কারণ অ্যাজেক্টিভ প্লাস নাউন এর আগে আবার একটা আর্টিকেল দরকার হয়, এই জন্য শুধুমাত্র হয় না এখানে কমনটা। ইংলিশ ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ইটস দ্য মোস্ট কমন, কি এখন সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত ভাষা পৃথিবীর মধ্যে। ইট অলসো প্লেজ অ্যান এসেনশিয়াল রোল ফর আওয়ার লিভস, ফর আছে কি নাই, ইন আওয়ার লিভস। কি ইট অলসো প্লে মানে হচ্ছে রাখা, তাহলে ইট প্লেজ অ্যান এসেনশিয়াল, একটা গুরুত্বপূর্ণ অবদান, এসেনশিয়াল গুরুত্বপূর্ণ রোল মানে হচ্ছে অবদান, তাহলে এইটা কি করে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে ইন আওয়ার লিভস, আমাদের জীবনে। সো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কান্ট বি ইগনোরড। আচ্ছা একটু কফি খাওয়ার চেষ্টা করতেছি, তোমরা কিছু মনে করো না। তারপর এডুকেশন, ওকে আমি জানি অ্যাবাউট, প্রায় বা সম্পর্কে, ফাইন। বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায়, বেসিক হচ্ছে মূল বা মৌলিক, যাটাই কল করছে লাগে, ওকে বেসিক হচ্ছে মৌলিক, নো না এডুকেট শিক্ষা দেওয়া হতে পারে বা আরো কিছু হতে পারে, অলমোস্ট। প্রায় রাইট অধিকার, উইল মানে হচ্ছে যে যেমন আই উইল ডু আমি করবো, হ্যাঁ আই উইল গো আমি যাবো, হ্যাঁ লাইট আলো। আচ্ছা এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স এন্ড গিভস আস দ্য ড্যাশ অফ নলেজ, ফাইন। শিক্ষা দূর করে আমাদের অজ্ঞতা, ইগনোরেন্স কি অজ্ঞতা, and gives us the light, এবং কি আমাদেরকে আলো দেয়, কিসের আলো, জ্ঞানের আলো, অফ নলেজ, জ্ঞানের, ওকে, অফ বাংলাদেশের, ফাইন। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, কিসের ক্ষেত্রে, ইন রেসপেক্ট ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বিভাজনের ক্ষেত্রে, শিক্ষার, হ্যাঁ ইম্পার্ট বিভাজন বা ভাগ, বিভাজন, ইম্পার্টিং এডুকেশন শিক্ষা বিভাজনের ক্ষেত্রে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো প্রকার বিভাজন থাকা উচিত হবে না। বিটুইন ম্যান এন্ড, এই দুইয়ের মধ্যে তুলনা বোঝালে বিটুইন বসে, বিটুইন ম্যান এন্ড উইমেন, men and women, not women, not men. Okay. Education is one of the basic human rights. শিক্ষা হচ্ছে কি অন্যতম একটা মৌলিক মানবিক অধিকার। If we deprive women of the dash of education, of the right of education, কি বলছে অর্থটা কি? If we deprive, যদি আমরা বঞ্চিত করি মহিলাদেরকে of the right, কি অধিকার থেকে, of education শিক্ষা, তাহলে কি হবে, অলমোস্ট প্রায় হাফ অফ পপুলেশন, আমাদের অর্ধেক জনসংখ্যা উইল রিমেইন মানে থাকা, তাহলে থাকবে কিসে, ডার্কনেস। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট তারপর হচ্ছে ফিউচার, ইন ডার্কনেস অন্ধকারে থাকবে, এই যে ডার্কনেস অন্ধকার। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, কোন প্রকার উন্নয়ন, ব্রিং অ্যাবাউট নিয়ে আসা, কোন প্রকার উন্নয়ন নিয়ে আসা হবে না, আনা সম্ভব না বা আনা যায় না, অ্যাবাউট, ওকে, উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন, কাদের অংশগ্রহণ ছাড়া, মহিলাদের অংশগ্রহণ ছাড়া, ফাইন। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু এডুকেট, টু এর পর ভার্ব বেস ফর্ম, টু এডুকেট দ্য ওমেন ফক, নারী কল্যাণের জন্য সবকিছু করতেছে সরকার। আচ্ছা মোবাইল ফোন নিয়ে আসছে, উই নো দ্যাট মোবাইল ফোন, আচ্ছা ওয়ার্ল্ড মানে বিশ্ব এসেনশিয়াল, অপরিহার্য, ভালো লাগতেছে এই ক্লাসটা করে, বিশেষ করে উইথ ক্লু এর উপর, হ্যাঁ প্রেজেন্ট বর্তমান, ক্লোজার নিকটবর্তী, ডিমেরিট অসুবিধা, এবং ঘুম ধরে নাই তো এটা হচ্ছে মজার ব্যাপার, ঘুমে ধরলে আমি ক্লাস নিতে পারবো না। রেভলিউশনারি বৈপ্লবী, ব্লেস আশীর্বাদ, অবশ্য ব্লেসিং যুক্ত হবে আশীর্বাদের ক্ষেত্রে, ব্লেস আশীর্বাদ করা, হ্যাঁ ওয়ান্ডারফুল আশ্চর্যজনক, সোশ্যাল সামাজিক, নিডলেস নিষ্প্রয়োজন, নিডলেস নিষ্প্রয়োজন, ফাইন। All we know that mobile phone is the most wonderful invention.
অন্যতম আশ্চর্যজনক এক আবিষ্কার, the most wonderful invention of modern science। কি বর্তমান বিজ্ঞানের বা আধুনিক বিজ্ঞানের এক অন্যতম কি একেবারে কি সবচেয়ে বেশি আশ্চর্যজনক এক আবিষ্কার, ওয়ান্ডারফুল আশ্চর্যজনক ইনভেনশন আবিষ্কার। Nowadays চলতে লিখে নিবা, it's very essential for us, অপরিহার্য খুবই, essential not essential, fine, essential for us at present, বর্তমানে একেবারে প্রেস বর্তমানে, it's very small and light, এটা একেবারে ছোট এবং হালকা। হ্যাঁ, revolutionary changes বৈপ্লবিক পরিবর্তনগুলো have been brought about, নিয়ে এসেছে in social communication, বুঝা যাচ্ছে কমিউনিকেশন হচ্ছে নাউন, অর্থ বুঝলে সোশ্যাল মানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে বাই মোবাইল ফোন দ্বারা। দি হোল ওয়ার্ল্ড, সম্পূর্ণ পৃথিবীটা, হ্যাঁ কুললি হচ্ছে মনে হচ্ছে, দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা হ্যাজ নাও বিকাম স্মল, একেবারে ছোট হয়ে গেছে, হ্যাঁ, এন্ড ক্লোজার, এবং নিকটে চলে আসছে, এন্ড ক্লোজার, ওকে, এন্ড ক্লোজার আনবিলিভেবলি, কি অবিশ্বাস্যভাবে, ইন রেসপেক্ট অফ কমিউনিকেটিং ইনফরমেশন, কি যোগাযোগ, ইনফরমেশন তথ্য যোগাযোগের ক্ষেত্রে, ইন রেসপেক্ট অফ ক্ষেত্রে, দেখো আগেও কিন্তু ইন রেসপেক্ট অফ শব্দটা পাইছি, অথচ রেসপেক্ট জানি কি সম্মান, তাই না, কিন্তু এখানে ক্ষেত্রে, বাট ইট ইজ ড্যাশ টু সে ইট ইজ নিডলেস, নাকি ইট ইজ নিডলেস, কিন্তু এটা এখন নিষ্প্রয়োজন, যে দেখি তারপর ইট ইজ নিডলেস, এটা নিষ্প্রয়োজন টু সে বলাটা, দ্যাট যে মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস টু, অলরাইট, ইয়েস, ডিমেরিটস টু, কিছু কি অপকারিতাও আছে, অসুবিধাও আছে, ডিমেরিট অসুবিধা লিখেছি, ওভারঅল সর্বোপরি, ওই খালি খালি ম চলে আসে, সর্বোপরি ইটস এ গ্রেট ইনভেনশন, কি আছে, ইটস এ গ্রেট ব্লেসিং, এই যে গ্রেট অ্যাডজেক্টিভের পর আমি ভারটা দিতে পারবো না, এই জন্য এটাকে নাউন বানিয়েছি, ব্লেসিং অ্যাডজেক্টিভ, ব্লেসিং আশীর্বাদ, বিশাল একটা আশীর্বাদ ফর ম্যানকাইন্ড, মানব সমাজের জন্য, মানব সমাজ, সহজ, আসলেই সহজ। তারপর এই যে এগুলো তোমরা একটু করে নিবে এখন, কারণ হচ্ছে আমি দেখি যদি কোনটা কঠিন মনে হয় আমি করে দেবো। ট্রপিক্যাল হচ্ছে ক্রান্তীয় বোঝায়, ট্রপিক্যাল শব্দটা ক্রান্তীয়, ইনফেক্টেড সংক্রামক, ওকে, দেখি প্রিভেল হচ্ছে বিরাজ করা বা থাকা, বিরাজিত থাকা, আমি তোমাদের অ্যান্সারটাও দিয়ে দিব, ব্রিট, জন্ম দেয়া, করে দিতে পারলে নিজের কাছেও ভালো লাগতো, কিন্তু অনেক বড় ক্লাস এমনিতে। ইনফেকশন হচ্ছে সংক্রমণ, অ্যাকুমুলেট জমে থাকা, হচ্ছে জমে থাকা, ইন এনি ওপেন স্পেস, মেজার, প্রিভেন্টিভ হচ্ছে প্রতিরোধমূলক, মেজার হচ্ছে পদক্ষেপ, হ্যাঁ, প্রিভেন্টিভ প্রতিরোধ করা থেকে, এমফাসিস কি গুরুত্ব, হ্যাঁ, পুট এমফাসিস গুরুত্ব দেয়া, আই থিংক তোমরা চেষ্টা করলে পারবা। লেজার আমি জানি, কমপ্লিমেন্ট পরিপূরক, লেজার অবসর, আইডল হচ্ছে অলস, এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে, কিছু করার নাই। আই থিংক ঠিক সবকিছু ঠিক আছে, পার্টিসিপেশন, ওকে, চাইল্ডহুড, সাবকনশিয়াস, বাংলাদেশ ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি, ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি, ন্যাচারাল না, হ্যাঁ, আচ্ছা দেখতেছি জাস্ট, এটা অনেক কমন, হ্যাঁ, যদিও সরকার চেঞ্জ হয়েছে। আচ্ছা, কনসিডারিং যখন ভাবের সাথে আইএনজি, কনসিডারিং কনসিডারিং শব্দটা হচ্ছে সম্পর্কে একটা প্রেপোজিশন, এটা প্রেপোজিশন মনে চাইছিল সবগুলি করে দিই তোমাদেরকে, চকোলেট, এটা খুব ইম্পর্টেন্ট না, বাট ইন্টারেস্টিং আর কি। অ্যাসেস মূল্যায়ন করা, অর্থ বুঝে না করলে কিন্তু একটাও পারবে না পরীক্ষা হলে, অর্থ বুঝে জাস্ট করো, আর কিছু লাগবে না তোমার, বিশ্বাস রাখো শুধু। ফেয়ার হচ্ছে কি বলে এটাকে, ফেয়ার যেটা, এই যে ফেয়ার, হ্যাঁ, ন্যায্য, এরকম। স্টুডেন্ট পলিটিক্স, এই দেখো, থিঙ্ক চিন্তা করা, পজিটিভ ইতিবাচক, অ্যারাইজ জেগে ওঠা, হিন্ডার বাধা দেওয়া, নরমাল স্বাভাবিক, অ্যাভয়েড করা, মেইনলি প্রধানত, হ্যাম্পার ক্ষতিগ্রস্ত করা, কজ ঘটা বা কারণ, প্রসপারিটি উন্নতি। আচ্ছা, তোমরা বাকি কয়টা প্র্যাকটিস করে নিবা, একেবারে হিউজ একটা, আমি চেষ্টা করছি অনেকগুলি তোমাদের প্র্যাকটিস করা যায়, যেমন জটিল টপিক, তার জন্য আমি জাস্ট চেষ্টা করেছি। আচ্ছা দেখি তো আমি কয়টা প্র্যাকটিস করেছি তোমাদের ক্লাসে, তো যদি দেখি 1 2 3 4 5 6 1 2 7, মেজাজ খারাপ হয়ে গেছে, 1 2 1 2 3 4 5 6 7 8 9, অনেকগুলি প্র্যাকটিস করেছি, সত্যি কথা অনেকগুলি করেছি, বিশ্বাস করো। এখন যদি তুমি না করতে পারো, এটা আমার মানে ব্যাড লাগ, আমার জন্য এটা ব্যাড লাগে যে আমি বোঝাইতে পারি না আমার স্টুডেন্টদেরকে। তো এটা নিয়ে মার্কস হচ্ছে 1 into 5, খুব সম্ভবত উইথ ফ্লোতেও 5ই থাকে, ওকে, 1 into 5। আচ্ছা, সাবস্টিটিউশন টেবিল, ফাইন। আচ্ছা, এইটার ব্যাপারটা কিচ্ছু না, জাস্ট অর্থ আর হচ্ছে সাবজেক্ট ভার্বের সমন্বয় করা, আর কিছু না, দুইটা কাজ, অর্থ আর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এর সমন্বয়, আর কিচ্ছু না, একেবারে সিম্পলি যদি বলি, এই দুইটা জিনিস যারা ঠিকঠাক মতো বোঝে তাদের জীবনে সাবস্টিটিউশন টেবিলে সমস্যা হবে না, জীবনেও না, এটা যদি একদিনও না করো তাও না, আমার ক্লাস না দেখলেও তাও না, জাস্ট অর্থ যদি তুমি বুঝো এবং সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার যদি তুমি ক্লিয়ারলি বুঝো, আর কিচ্ছু না, আমি জাস্ট এইটুকু বললাম তোমাকে। আচ্ছা, কাজে আসি এখন, একদম ডিরেক্ট প্র্যাকটিস, নিয়ম এখানে কোনো কাজে লাগবে না, যে যত নিয়ম এটা একটা ভালো বলছি।
যে নর্মালি টেন্স পারে, সেন্টেন্স পারে, ক্লোজ বুঝে, ফ্রেজ বুঝে, সে যদি এটা নিয়ম দেয় পুরো ভালো জাস্ট কিপ দ্য বিলিভ ইন টু ইউর সেলফ that I can be possible or I can do it without any kind of rules and regulations. Automatic rules done. Okay? আচ্ছা, এটাতে আমি জাস্ট দাগ দিয়ে যাবো, হ্যাঁ, যে এখানে বি থাকবে, এই বিটাকে ধরে নিব হচ্ছে এম ইজ আর অথবা ওয়াজ আর। এইটুকু বিষয় আমার বলা দরকার ছিল। বি যে এখানে থাকবে, দ্যাট মিন্স এটা হয় ইজ আর, না হয় ওয়াজ আর, অথবা বিও হতে পারে। ওকে, সেই ক্ষেত্রে দি তাজ, দেখো অর্থ বুঝলেই হয়, আর কিছু না। দি তাজ ইজ, তাহলে বিটাকে ইজ বললাম, ইজ কি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে অন, হ্যাঁ, দি তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তাজমহল বা তাজটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম কি সুন্দর একটা ভবন। ওকে, বিল্ডিংস, হ্যাঁ। ইট ইজ বিল্ট, এই শব্দটা অন্য দিয়ে দিলে সুন্দর হইতো, হ্যাঁ। ইট স্ট্যান্ডস বা ইট ইজ বিল্ট যদি বলি, ইট ইজ বিল্ট, নাম্বার 2 যদি বলি এইটা, ইট ইজ বিল্ট অন এ স্ট্রং বেস, নাম্বার 2। দেখো কিভাবে করে উল্টাপাল্টা, কোনো সমস্যা নাই, উল্টাপাল্টাই রাইট। তারপরে দেখি আমি ইট স্ট্যান্ডস, নাম্বার 3, ইট স্ট্যান্ডস, এই নাম্বার 3। দেখো শুধুমাত্র সাবজেক্ট ফাইনাল ভার্ব, এই ব্যাপারটা ক্লিয়ার কনসেপ্ট থাকলে হচ্ছে। ইট স্ট্যান্ডস অন, ইট স্ট্যান্ডস অন আগ্রা ইন ইন্ডিয়া, বলো না, ইট স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, হ্যাঁ, ইট স্ট্যান্ডস অন পদ্মা, জাস্ট পুরো একটা ব্যাপার। আগ্রা ইন ইন্ডিয়া, আচ্ছা, তাহলে আমি কয়টা পাইছি? 3টা পাইলাম আপাতত। আবার ইট ইজ বিল্ট, এই যে ইট ইজ বিল্ট, তাহলে এটা কয় নম্বরে যাচ্ছে? 4 নম্বরে। ইট ইজ বিল্ট, না এটা দিল না, এটা দিলে হবে না। আচ্ছা, তাহলে 4 নম্বরে কি দিব? এটা শুধু এই যে, আবার এটাও 4। ইট ইজ মেড, ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। এটা তৈরি কি দিয়ে তৈরি? কখন মেড এর পর অফ বসে, কখন ফ্রম বসে। মেড ফ্রম, এই জিনিসটা তোমরা জানো না কি আমি জানি না। মেড অফ বসে যে উপাদান দিয়ে তৈরি হয়, যদি ওই উপাদানটা দেখা যায়। যেমন আমি যদি বলি দি চেয়ার ইজ মেড অফ উড, কাঠ দিয়ে তৈরি, চেয়ার কিন্তু কাঠ দেখা যায়। কিন্তু আমি যদি বলি দি পেপার ইজ মেড অফ উড অর মেড অফ ব্যাম্বু, বাঁশ দিয়ে তৈরি না, বাঁশ কি দেখা যায় পেপারে? না, তখন হচ্ছে ফ্রম। আর এখানে হবে দি পেপার ইজ মেড ফ্রম উড, আর এখানে কি ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। এই হোয়াইট মার্বেলস দিয়ে তৈরি, এটা দেখা যায় বলে মেডের পর বসে। তারপর এম্পারার শাহজাহান, নাম্বার 5, বিল্ট ইট অ্যাজ এ টম ফর হিজ ওয়াইফ। একটু ভালোভাবে 2বার করে দেখে করো, হ্যাঁ, কারণ দেখো এটা পেছনে দিতে পারে, কখন 4 দিব, কখন 1 দিব, হাই কেমনে কি, বাট এইটা কখন 1, হ্যাঁ, তুমি এখন উল্টাপাল্টা করো না, কোনো সমস্যা নেই। পরে টাকে আগেটা পরে আমি যেটা বলছি, ধরো তুমি বললা যে দি তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, ফাইন, ওকে, দিলাম। তারপর আমি বললাম যে এটা দিব, এম্পারার শাহজাহান বিল্ট ইট অ্যাজ এ টম ফর হিজ ওয়াইফ, এটা হয়ে গেল 2 নম্বরে। দেখো 5 হয়ে গেল 2, কোনো সমস্যা নাই। তারপরে দেখো ইট স্ট্যান্ডস অন আগ্রা ইন ইন্ডিয়া, এটা তুমি না দাও, সমস্যা নাই, তুমি অন্যটা দাও, ইট ইজ বিল্ট অন স্ট্রং বেস, শেষ, আবার দাও না কি ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, কোনো সমস্যা নাই। তারপর তুমি লাস্টে দাও না কি এম্পারার শাহজাহান বিল্ট ইট অ্যাজ এ টম্ব, সমাধি হিসেবে, অ্যাজ মানে হচ্ছে হিসেবে, টম্ব মানে সমাধি, তার ওয়াইফের সমাধি হিসেবে এটা নির্মাণ করেছিল। মোট কথা হচ্ছে, তুমি আমার প্রথমবার বা দ্বিতীয়বার খেয়াল করো, আমি আবার বলছি কথাটা, দি তাজ ইজ, এখন সমস্যাটা হচ্ছে এইটা, মানে এখানে তো কম, কোনটা এইটা আমি চাই দিবার দিতে পারতেছি। যেমন দি তাজ কি ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, ইট যা তাজটা, আমি যখন তাজ একবার ব্যবহার করবো তখন বাকি পরবর্তীতে এটা প্রোনাউনটা ইউজ করলেই এনাফ, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, দি তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, তুমি সিকোয়েন্স নোট করো, কোনো সমস্যা নাই। তারপর ইট স্ট্যান্ডস, এই 2 নম্বর নিয়ে গেলাম, ইট স্ট্যান্ডস অন আগ্রা ইন ইন্ডিয়া, কোনো সমস্যা নাই আমার। তারপরে ইট ইজ বিল্ট অন স্ট্রং বেস, এটা একটা কি অনেক শক্ত একটা ভিত্তির উপর নির্মিত, হ্যাঁ। তারপর ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, কি দাও তুমি? একটা সুন্দর সাদা পাথর দিয়ে তৈরি, হ্যাঁ। লাস্টে ইউজ করলাম কি এবার শাহজাহান বিল্ট ইট অ্যাজ এ টম্ব অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সমাধি হিসেবে এটি নির্মাণ করেছিলেন, শেষ। এখন তুমি কিভাবে এটা দিবা, এটা কোনো বিষয় না, একেবারে জাস্ট গ্রামাটিক্যালি অর্থ ঠিক আছে। এখানে হচ্ছে বাংলাতে একটা সার্থক বাক্যের 3টা গুণ আছে, কি একটা সার্থক বাক্যের 3টা গুণ। আমি যদি বলি 1 নম্বর হচ্ছে আসক্তি, 1 নম্বর না, এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা, হ্যাঁ। 3 নম্বরে হচ্ছে হ্যাঁ যোগ্যতা। তো সাবস্টিটিউশন টেবলটা আসলে কি দেখো, আমি যদি বলি ধরো যে এলিফ্যান্ট ফ্লাইস, ফ্লাইস ইন দ্য স্কাই, দ্যাট মিন্স ব্যাপারটা দাঁড়ালো যে হাতি আকাশে উড়ে। আচ্ছা, আমি যদি ইংলিশের কথা বলি তাহলে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর এক্সটেনশন, এইটুকু হচ্ছে ব্যাপার। আর বাংলাতে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাংলাতে এমন হয় না যে হাতি উড়ে আকাশে, তাই না? বাংলার ক্ষেত্রে তো ব্যাপারটা অন্যরকম হয়, ভাতটা পরে যায় অবজেক্টে, তাই না? যেমন আমি ভাত খাই, আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে কি ভাতটা। তো এই স্ট্রাকচার অনুযায়ী আকাঙ্ক্ষা হচ্ছে কোনো কিছু শোনার আরেকটু আগ্রহ, যেমন আমি তাকে মাইরা, শেষ। এই যে পরে যেই ব্যাপারটা কাজ করছে শোনার জন্য, এটাকে বলতেছে আকাঙ্ক্ষা। এটা ছাড়া এটা সার্থক বাক্য হয় না, বাক্য হতে পারে, সার্থক হয় না। আসক্তি, আসক্তিটা কি? এই যে বাক্যের মধ্যে সুষ্ঠু মিলবন্ধন। ধরো আমি বাক্য দিলাম ইন কি ফ্লাইস এলিফ্যান্ট এ স্কাই ডি, বাংলাতে এটা সম্ভবই না, একেবারে বাংলাতে সাবজেক্ট ছাড়া এটা ভুল, সার্থক না, এটা বাক্যই হবে না। সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে বাকিটা তুমি মেইনটেইন করো না করো, এই ব্যাপারটা মেইনটেইন করতে হবে। বাংলাতে ইংলিশে এটা সম্ভবই না, বাংলাতে এটা সম্ভব, আগে পরে দিয়ে দেওয়া, কিন্তু সার্থক বাক্য হবে না। যেমন আমি যদি বলি উড়ে হাতি আকাশে, বা আকাশে উড়ে হাতি কাছাকাছি চলে যায়, বাংলাতে এই জন্য হয়, কিন্তু সার্থক বাক্য হয় না, ঠিক আছে ব্যাপারটা?
এখন আমি আসি যে ব্যাপারটাতে আসি, যোগ্যতা। ধরো যে যার যেটা যোগ্যতা নাই তাকে যদি এটা করাও তাহলে কি হবে? হবে, কিন্তু সার্থক বাক্য নাই। যেমনটা আমি যদি সাবস্টিটিউশন টেবল দেখি, এটার পূর্ণাঙ্গ একটা সুন্দর প্রতিফলন। বাক্য হবে, সার্থক বাক্য হবে না, দ্যাটস ওয়াই তুমি মার্কস পাবে না। যেমন আমি যদি বলি ইট ইজ বিল্ট, না এটা হলো না আসলে, ইট ইজ এই ক্ষেত্রে সাবজেক্ট ধরে দিলা, টাচ বিল্ট দিলা, দিলা তো ভার্ব, তাই না? মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস দিলা, কিন্তু হবে না। ইংলিশের স্ট্রাকচারালি সাবজেক্ট ভার্ব থাকলেই হবে না, এটা অর্থবাচকতা থাকতে হবে। বাংলার ক্ষেত্রেও তাই, বাক্য হইলেও সার্থক বাক্য না হলে সেটা কোনো দাম নাই বা মূল্য নেই, অর্থাৎ ভুল হিসেবে পরিগণিত হয়। এই জাস্ট এই ব্যাপারটুকু অর্থ অনুযায়ী মেইনটেইন করতে পারলে তোমার সাবস্টিটিউশন টেবল একেবারে ইজি। তুমি কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার, তোমার ঠিকঠাক মতো ব্যবহার থাকলেই ওকে হইছে। আচ্ছা, এখন দেখি পরেরটা কি বলছে। ট্রেস, আচ্ছা দেখি ট্রেস ড্যাশ, আমি যদি দেখি ট্রেস গিভ নাম্বার 1। এখানে মজার ব্যাপার হচ্ছে 5টার জন্য 5টা আছে আর এখানে 3টা। হ্যাঁ, ট্রেস বলতে দে ট্রেস একই জিনিস, আর উই বলতে আমরা, এটা হচ্ছে ভিন্ন সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মতো দুইটা, একটা আর এই যেটা, দুইটা মাত্র সাবজেক্ট। কারণ দে যেখানে ব্যবহার করতে পারো ট্রেস সেখানে ব্যবহার করতে পারতেছো সাবজেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে শুধু এইটা ভিন্ন। তাহলে ট্রেস গিভ আস অক্সিজেন দিলাম, এটা তুমি এটা যদি 5 নাম্বার কোনো সমস্যা আছে? ট্রেস গিভ আস অক্সিজেন 5 দিলা, বা দে গিভ আস অক্সিজেন কোনো প্রবলেম আছে? না। তারপর আর ট্রেস আমার ব্যবহার করার দরকার নাই কোনো। দে আর কি হতে পারে? দে, আচ্ছা দেখো দে আর ধরো এটা দিলাম 2 নাম্বার, দে আর ভেরি ইউজফুল টু ম্যান। হ্যাঁ, তাহলে এটা 1 এটা 2 ভালোভাবে মিলাই, 1 1 1, হ্যাঁ 2 2 2, দে আর ভেরি ইউজফুল টু ম্যান। তারপর ধরো আমি এটা হচ্ছে 3 নিয়ে, উই নিড অক্সিজেন টু লিভ, বেঁচে থাকার জন্য। হ্যাঁ, টু লিভ বাঁচার জন্য, টু লিভ বাঁচার জন্য। হ্যাঁ, জাস্ট অর্থ হইলেই হচ্ছে উই নিড অক্সিজেন টু লিভ। জাস্ট এইভাবে করতে পারো, না পরে কিচ্ছু আসে না। এই পাঁচে 5 মানে হচ্ছে জাহান্নামে গেলেও কনফার্ম, নিশ্চিত থাকো তুমি। উই নিড অক্সিজেন টু লিভ, তারপর কি এই যে তারপর আবার 4 ওইটা, হ্যাঁ উই শুড নট ডিস্ট্রয় ট্রিস নাম্বার 4। এখন এখান থেকে কোনটা হবে? বাকি যেটা আছে তাহলে কি ট্রিস বা দে যেটাই বলি না কেন 5, দে প্রোভাইড শেল্টার টু বার্ডস এন্ড অ্যানিমালস। এখন তুমি ঘুরে ফিরে করো না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এখন তুমি যদি দাও ট্রিস কি ট্রিস গিভ শেল্টার টু বার্ডস এন্ড অ্যানিমালস, সমস্যা নাই। ট্রিস প্রোভাইড আস অক্সিজেন, কোনো সমস্যা নেই। বা দে প্রোভাইড আস অক্সিজেন, কোনো সমস্যা নেই। কোনটা আগে হলো পরে হলো এটার জন্য এক ফুটা চিন্তা করার তোমার দরকার নাই। কেন আমি বলে দিছি সার্থক বাক্য হলেই হইছে, কোনটা আগে কোনটা পরে কিচ্ছু আসে যায় না। ক্লিয়ার কথা? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, বি মানে অ্যামিজার ওয়াজার, আবার বিও হতে পারে, আমি বলছি না হবে না, বি হতে পারে, বি অথবা অ্যামিজার ওয়াজার। একটু বসি। ওকে, ফিজিক্যাল এক্সারসাইজ কি হবে? আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ ধরো এইটা যদি একে যায় ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস হবে, কিন্তু এখানে হেল্প দিলে হবে না। এটা হয়তো ভুল থাকতে পারে, কারণ এখানে কোনো কিছু চেঞ্জ করতে হয় না সাবস্টিটিউশন টেবলে, আর এটা অন্য কোথাও হচ্ছে না। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস আস টু বি হেলদি অ্যান্ড কিপ ফিট, ধরি 1 নাম্বার এটা আসছে, ঠিক আছে। ইট ড্যাশ, তাহলে এটা হচ্ছে 2 এ দিচ্ছি। হ্যাঁ, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। আমি কিন্তু নট শিওর এখনো, ইফ ইউ ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি উই ক্যান্ট, তাহলে 3 এই যে এটা হচ্ছে 3 ইফ ইউ ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি উই ক্যান্ট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, এটা ফার্স্ট কন্ডিশন হবে। যদি আমরা প্রত্যেকদিন ফিজিক্যাল এক্সারসাইজ না নেই, টেক মানে নেয়া বা করা, ব্যায়াম করা অর্থে টেক ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি উই ক্যান্ট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমরা আমাদের কাজ ঠিকঠাক সম্পাদন করতে পারবো না। সো উই শুড, তাহলে এটা হচ্ছে 4, উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তাহলে বাকি আছে একটা, হ্যাঁ বাকি আছে কোনটা? তাহলে এই যে এইটা দেখো, এইটা বা এটা তুমি যে কোনো একটা 5 নাম্বার নিতে পারো। ইট হেল্পস, দেখো নাম্বার ছিল ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস আস টু বি, তাহলে এটা ছিল একে। হ্যাঁ, একে আর হচ্ছে কি এই যে 5 যাবে। এটা দেখো না একটা 5 যাবে, ইট অথবা ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ টু, শেষ কাজ। এখন কিন্তু আমার আবার উল্টাপাল্টা হয়ে যাবে, মানে একটা পর্যায়ে পরে টাকা যাবে, এরকম হয়ে যাবে। কারণ তুমি মুখস্থ করে নেবে ব্যাপারটা, তোমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট বুঝে করো, সাবজেক্ট ভার্ব ঠিক থাকলেই হচ্ছে। তুমি দেখো কিরকম ব্যাপারটা, যেমন আমি যদি বলি ফিজিক্যাল এক্সারসাইজ টেক, এটা জীবনেও হবে না এখানে। তারপরে হচ্ছে অন্য কথা, তাহলে এই দুইটার সাথে এটা কখনোই আমি দিতে পারবো না, বাকি কথা পরে। এই ব্যাপারটা জাস্ট তোমাকে আয়ত্ত করতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আবার একটু আমরা দেখি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। দেখো কই গেছে, গেছিলাম কই জানে, এটা গেছিলাম, এখন চলে গেছে এটা। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, নিয়ে গেছে 1 নাম্বার। তারপর ইট হেল্পস আস টু বি হেলদি এন্ড কিপ ফিট, দিয়ে দিলাম 2 নাম্বারে। তারপর আবার ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ টু, নিয়ে গেলাম 3 নাম্বারে, কোনো সমস্যা নাই। ইফ ইউ ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তাহলে এটা নিয়ে আসছে 4, উই ক্যান্ট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, সো উই শুড টেক, এই যেটা নিয়ে গেছে 5 নাম্বার। দেখো উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, কোনো চিন্তা আছে? জাস্ট কোনো চিন্তা করো না, ফলো করো আমাকে, 100% মার্কস কনফার্ম করো। তুমি সুখ যদি নহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি পাই গো, আমারও পোড়ানো যা চাই। ওকে, একটু ব্রেক দিলাম, কেমন? বুকস এখানে আছে বেটা, দেখো একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জিনিস, একটা সাথে একটা মিল নেই। এই তিন জিনিসকে বোঝায়। বুকস আর দেখো আমি বুকস তার পিছনে প্লুরাল, তাহলে ইজ জীবনে হবে না, আর শুড তো জীবনে হবে না,
ওকে, তাহলে 1 নাম্বার বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, সর্বোত্তম বন্ধু। উই শুড রিড, আচ্ছা এটা হচ্ছে উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, দিলাম 2। রিডিং বুকস, তাহলে এটা 3 যাচ্ছে রিডিং বুকস। এই যে যদি জিরান্ট কোনো সাবজেক্ট হয়, জিরান্ট কি ভার্বের সাথে আইএনজি, যদি সাবজেক্ট হয় জিরান্ট অথবা ইনফিনিটিভ, আইএনজি প্লাস ভার্ব ইনফিনিটিভ, যদি সাবজেক্ট হয় তবে সবসময় সিঙ্গুলার ধরা হয়, সব সময় সিঙ্গুলার হয়। যেমন রিডিং বুকস ইজ নট আর, হ্যাঁ, টু রিড বুকস ইজ নট আর। আচ্ছা, তাহলে রিডিং বুকস ইজ দ্য নোভেলিস্ট হ্যাবিট, দিলাম 3, হয়ে গেছে 3টা। এখন বাকি কাজ করি। তাহলে এই যে এটা আবার জানেন, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, এখানে একটা সাথে একটা মিলবে, এখানে হচ্ছে মিলবে। আস কি বই আমাদের পরিচয় করায় দেয় জ্ঞানের রাজ্যের সাথে, ডোমেইন রাজ্য, ডোমেইন হচ্ছে রাজ্য, হ্যাঁ। তারপর কোনটা আছে, রিডিং বুকস, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু গিভস নট গিভ, ভালোভাবে দেখতে হবে। না গিভস না, এটা না বাবা, এটা কতটা ছিল 4 নাম্বার, হ্যাঁ। রিডিং বুকস, এটা বুকস ইন্ট্রোডিউস আস টু দি ডোমেইন অফ নলেজ, হ্যাঁ, আমাদের জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করায় দেয়, হ্যাঁ। তাহলে ইন্ট্রোডিউস মানে পরিচয় করায় দেয়, হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ইন্ট্রোডিউস। ওকে, তাহলে দ্যাটস গিভ, ডেফিনেটলি উই গিভ হবে না, আমরা এটা না। রিডিং বুকস বই পড়াতে এটাও হয় না, সাধারণত বুকস গিভই হতে পারে, বুক গিভস। তাহলে এটা 5 নাম্বারেও যাচ্ছে, বুকস গিভ আস, এই যেটা তার জন্য হয় না, বুকস গিভ আস নট অনলি নলেজ, শুধুমাত্র জ্ঞানই দেয় না, এছাড়াও কি আনন্দও দেয়, প্লেজার, আনন্দও দেয়। তাহলে একটু দেখি আমি এখন, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, সর্বোত্তম বন্ধু, সর্বোত্তম বান্ধবী হতে পারে। আচ্ছা, তাহলে বুকস, আবার এটা তাহলে 2 নাম্বার করি, এটা 2 নাম্বার দিয়ে করি, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, এটা কিন্তু 2 চলে আসছে, আরেকটা দেখো। তারপর আবার বুকস গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার, তাহলে এটা আবার 3 নিয়ে আসছি। জাস্ট খালি স্থান পরিবর্তন মানে কিন্তু আর কিছু পরিবর্তন না, তাই না? আগে পরের জন্য কিচ্ছু আসে যায় না। তারপর উই কি শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, এটা আবার পেইন ভাই না তোমরা প্লিজ, অর্জন করা, ওকে। তারপর রিডিং বুকস ইজ দ্য নোবেলেস্ট হ্যাবিট, হয়ে গেছে, 5 নম্বরে নিয়ে গেছি, কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপরে দেখি আমি কাজী নজরুল। আচ্ছা, অনেক কিছু করা যায়, হ্যাঁ। 1 নাম্বার যদি বলি কাজী নজরুল ইজ আ ন্যাশনাল পোয়েট, নাম্বার 1, ঠিক আছে, জাতীয় কবি, ঠিক আছে। তারপর যদি এইটাকে দুইয়ে নেই, এটাকে নিলাম, ধরলাম হি ইজ নোন, এটাকে দুইয়ে নিলাম, ইজ নোন অ্যাজ রিবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, ইজ নোন পরিচিত, ইজ নোন পরিচিত, অ্যাজ মানে হচ্ছে হিসেবে। আচ্ছা, হি ইজ নোন অ্যাজ এ রিবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। হিজ রাইটিং ইন্সপায়ার্ড, নাম্বার 3, ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের কি মুক্তিযোদ্ধাদেরকে কি করেছিল, উৎসাহিত করেছিল, ফাইন। তারপর কোনটাতে যাবো, তাহলে 3 নাম্বার পেয়ে গেছি আমি। আচ্ছা, তাহলে হি ওয়াজ বর্ন, নাম্বার 4 এ দিলাম, তুমি 1 নাম্বারে দিলেও তো কোনো সমস্যা নেই, যদি বলো কাজী নজরুল ওয়াজ বর্ন, সমস্যা নেই তো কোনো। তো হি ওয়াজ বর্ন ইন স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট, 4, ওকে। আরেকটা বাকি আছে, তাহলে হি 4 কোনটা দিয়েছিলাম, এটাই, আবার এইটাই দিলাম 5 বা এইটা 5, একই কথা। হি এক্সপ্লোরড, বিচরণ করা, হি এক্সপ্লোরড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, কি বলে, সাহিত্যের সকল শাখায় তিনি বিচরণ করেছেন। আচ্ছা, আই থিংক ব্যাপারটা তোমরা বুঝতেছো, তাই না? এটা মুখস্থ করে কিচ্ছু করতে পারবে না, একটু এদিক সেদিক ঘুরে দিলে কি করবা, উপকরণ করবে না, আমি আবার বলছি না, কিচ্ছু না, জাস্ট কাজটা অনেক সহজ, কিন্তু কি বুঝে এইভাবে প্র্যাকটিস করতে হবে। চলুক, করাপশন, এটা কিন্তু ইজ বা আর বা বিয়ে হতে পারে। করাপশন ইজ এ কার্স নট অনলি টু আ নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? এইটা হচ্ছে আমি 1 নম্বরে নিয়ে যাচ্ছি, এটা বা ইট একই জিনিস, ইট যা করাপশনটা, এই দুটো সেম সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এটা একটা, এই দুটো একটা, 3টা। তাহলে করাপশন ইজ এ কার্স নট অনলি, অভিশাপ, কার্স মানে অভিশাপ, নট অনলি টু আওয়ার নেশন, শুধুমাত্র দেশের জন্য না, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের জন্য, হ্যাঁ। ইট অকার্স, ধরলাম এই যে নাম্বার 2, ইট অকার্স ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস, কিসে, পাবলিক সেক্টরে ঘটে, প্রাইভেট সেক্টরে ঘটে। আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, নাম্বার 3, এটাকে 3 হিসেবে নাও, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল, হ্যাঁ, টু কন্ট্রোল উইথ অ্যান আয়রন হ্যান্ড, শক্ত হস্তে, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, শক্ত হস্তে দমন করার, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, হ্যাঁ। তারপর ইফ উই ফেইল টু রিমুভ ইট, এই যে নাম্বার 4, তো 3 নাম্বার, এটা হচ্ছে 3, হ্যাঁ, এটা হচ্ছে 4 নিলাম। আওয়ার ইফ উই ফেইল টু রিমুভ ইট, যদি আমরা এটা দূর করতে ব্যর্থ হই, উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, আমরা সক্ষম হবো না সোনার বাংলা নির্মাণ করতে। তারপর আছে আরেকটা মে, হ্যাঁ, তাহলে এইটা 5 নিলাম, হ্যাঁ, 5 অথবা এটা একই কথা, ইট মে বি, এই যে মে এর পর ভাগ বসলে পারবে 5, ইট মে বি ডিফাইন্ড, এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ দি অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন, মানে প্রাইভেট গেইন অর্জনের জন্য, কিছু উপার্জনের জন্য এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে এন্ট্রাস্টেড পাওয়ার, হ্যাঁ, অর্পিত ক্ষমতা, অপব্যবহার বলা চলে, অ্যাবিউজ, হ্যাঁ, নাম্বার 5। এখন তুমি আগে পিছিয়ে করো, জাস্ট ব্যাপারটা বুঝলেই হইছে, কিচ্ছু না। তাহলে এটা আমি চাইলে ওইটাই দিতে পারি, করাপশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন, হয়ে গেছে। তারপর ইট ইজ এ কার্স নট অনলি টু আ নেশন বাট অলসো অল ওভার দি ওয়ার্ল্ড, দিলাম। আর গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ অ্যান আয়রন হ্যান্ড, ইফ উই ফেইল টু রিমুভ ইট, যদি আমরা এটা দূর করতে ব্যর্থ হই, উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, সোনার বাংলা নির্মাণ করতে তাহলে ব্যর্থ হবো। তাহলে 5 থাকে কি, ইট অকার্স, তাহলে ইট অকার্স ইন দ্য পাবলিক প্রাইভেট সেক্টরস, যে সহজ ব্যাপার। আচ্ছা,
কতক্ষণ হয়েছে ক্লাস? প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যান এডুকেটেড মাদার, শিক্ষিত মা কি করতে পারে? প্লেস আচ্ছা বাদ দিই। 1 নম্বর অ্যান এডুকেটেড মাদার ক্যান রেইজ দেয়ার চিলড্রেন বেস্ট, তাদের সন্তানকে সর্বোচ্চ ভালোভাবে লালন পালন করতে পারে। রেইজ পালন করা। দেখি আমি কোন দিকে যাই। 1 নম্বরে গেলাম। এডুকেটেড মাদার্স ড্যাশ ঝামেলা আছে। আলাদা এইভাবে করলে হবে না, ঠিকঠাক মতো করতে হবে। নাম্বার 1 এডুকেটেড মাদার পাবলিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে যাই এটা প্লেস কি রাখা দ্য কি রুল গুরুত্বপূর্ণ অবদান। কি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার প্যাচ লাগলে কিন্তু পরে প্যাচ ছাড়তে চায় না, এটা মাথায় রেখো। এই জন্য তাল বাহানা করা যাবে না। ওকে, অ্যান এডুকেটেড মাদার প্লেস দ্য কি রুল ইন বিল্ডিং আপ এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এডুকেটেড মাদার্স নাম্বার 2 ক্যান রেইজ নাম্বার 2 এটাতে নিয়ে যাচ্ছি, ক্যান রেইজ দেয়ার চিলড্রেন বেস্ট, তাদের সন্তানকে সর্বোচ্চ ভালোভাবে লালন পালন করতে পারে। ওকে, অ্যান এডুকেটেড নেশন নাম্বার 3 অ্যান এডুকেটেড নেশন ইজ an educated nation should be indebted to ঋণী কি একটা শিক্ষিত জাতির ঋণী থাকা উচিত কার কাছে? টু ইটস এডুকেটেড মাদার, শিক্ষিত মায়েদের কাছে। ফাইন, এ চাইল্ড নাম্বার 4 একদম 5টার জন্য 5টা, এখানে মজার ব্যাপার। এখন তুমি আগে পরে যা খুশি করো, এটা চেঞ্জ হচ্ছে না আর কি, এটার সাথে ওইটাও দিব এটাও দিব, এটা সম্ভব না এখানে, যেহেতু 5টাই দেয়া, ঠিক আছে? যার ফলে আমি যে দিও বা কেটে দিতে হয়েছে বাধ্য হয়ে। এ চাইল্ড তাহলে 1 নাম্বার 1 2 3 ওই বিটা কেটে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4। এ চাইল্ড ইজ অলওয়েজ ইন টাচ উইথ হিজ মাদার, সর্বদা তার মায়ের সংস্পর্শে থাকে। হ্যাঁ, ইফ দ্য মাদার নাম্বার 5 ইফ দ্য মাদার্স আর এডুকেটেড, যদি মায়েরা শিক্ষিত হয়, হার চিলড্রেন উইল বের, তার সন্তানরাও কি শিক্ষিত হবে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিছু বলা নেই, 5টার জন্য 5টা শেষ। এইখানে দিছে 4টা, এখানে জাস্ট দুইটা দিতে দুইটা হচ্ছে, আর কিছুই না। সময় দিয়েছে কিন্তু। হ্যাঁ, তারপর ময়মনসিংহ 2025 আই ড্যাশ আই এম নট হ্যাপি টুডে 1 এম। হ্যাঁ, এম হয়ে যাচ্ছে কেমন? আই এম নট হ্যাপি টুডে, আমি আজ খুশি না। আই ড্যাশ ওকে, নাম্বার 2 দেখি আই টেক, আমি নিয়ে যাই এ ওয়াটার বটল উইথ মি টু স্কুল, আমার সাথে একটা ওয়াটার বোতল নিয়ে যাই স্কুলে। ফাইন, তারপর দেখি মাই মাদার নাম্বার 3 গেট দিয়েছিল মি দ্য ওয়াটার বটল বাট আই ফরগট টু পুট ইন দ্য ব্যাগ, কিন্তু ওটাকে ভরতে আমি ভুলে গেছিলাম। নাম্বার 3 দেখি এভরিডে। আচ্ছা 2 নাম্বারটা বাদ দেই, 2 নাম্বারটা হচ্ছে এইটা দেখো, এভরিডে আই টেক এ ওয়াটার বটল উইথ মি টু স্কুল। ফাইন, তারপরে হচ্ছে কি একটা 4 ব্যবহার করা যায়, আই ড্যাশ হিয়ার। নাম্বার 4 আই এম 1 এবং 4 যাচ্ছে, তাহলে আই এম শিওর আই উইল নট ডু দ্য সেম মিস্টেক अगेन, আমি আর আবার এই ভুলটা করব না। হ্যাঁ, তাহলে আরেকটা বাকি আছে, এটা 5 আই উইল শিওরলি টেক দি ওয়াটার বটল, এই যে তুমি এটার জন্য হচ্ছে জাস্ট ইয়ার টেন্স, কি বলে এটাকে ফিউচার টেন্স, তাহলে এটা 4 ছিল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, হুট করে একটা ভুল হয়ে যায় মাথায় একটা পাক দিবে, পাক কিন্তু আসলে না, এটা হচ্ছে একটা সমস্যা এখানে। এইটা লাস্ট কোশ্চেন ঢাকা বোর্ড 2024, বাকি বলে তুমি প্র্যাকটিস করে নেবে কেমন? তুমি সুখ যদি নাহি পাও, আমার অ্যান্সার দেওয়া থাকবে তোমাদের জন্য পিডিএফ, তোমরা প্র্যাকটিস করে নিবা কাইন্ডলি। প্র্যাকটিস অবশ্যই করে যাবো যদি সরাসরি কমন পেতে চাও, অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ কি আবার চোখের সন্ধানে যা। আচ্ছা, গুড হেলথ, আচ্ছা গুড হেলথ মেক মানে কিন্তু করা, শুধুমাত্র তৈরি করা না, করা, ঠিক আছে? মেক মানে করা। ওকে, গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। নাম্বার 1 কি ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য করে আমাদের জীবনকে খুশি, সুখী এবং আরামদায়ক। ঠিক আছে, কয়টা বাজে? 11টা প্রায় বাজে। হ্যাঁ, ঘুমনে পেয়ে যাচ্ছে। বাল্কি বডি ডাজেন্ট মিন, পালোয়ান যারা তারা মনে করে এই যে এইভাবে সিনা ফুলে থাকে, কি বলে একেবারে বলি এই মোটায় থাকে, কেমন লাগে, সবাই তাকায় থাকা, আজ এটা কাহিনী, ভালো লাগে না আমার। ওকে, বাল্কি বডি ডাজেন্ট মিন গুড হেলথ। এই যে পালোয়ান যারা এদের আমার এটা পালন বোঝায় না যে মোটা আর কি, আমরা মোটা মনেই স্বাস্থ্য বেশি মনে করি, না স্বাস্থ্য ভালো মনে করি, ব্যাপারটা এমন না। বাল্কি বডি ডাজেন্ট মিন গুড হেলথ, স্বাস্থ্য ভালো বোঝায় না। টু বি এ হেলদি ম্যান, একজন ভালো স্বাস্থ্যবান মানুষ হতে 1 শুড হ্যাভ দ্য সাউন্ডনেস। নাম্বার 3 ওকে, সাউন্ডনেস সুস্থতা বোঝায় কি বোথ বডি অ্যান্ড মাইন্ড, মন এবং শরীর উভয়েরই। ফুড হ্যাবিট, এটা হচ্ছে নাম্বার 3। ওকে, 1 2 3 এখানে সেম, একেবারে এসেই যাচ্ছে আর কি। ফুড হ্যাবিট প্লেস রাখে এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ অবদান। ভাইটাল গুরুত্বপূর্ণ রোল মানে অবদান। রোল বারবার বলতেছি আমি, রোলটা লিখবো না, ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবদান ইন অ্যাটেইনিং, অর্জনে, অ্যাটেইন মানে অর্জন করা,
অর্জনে, দিস ওয়েলথ, এই সম্পদ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহেলদি লাইফ, সোজা হিসাব। নাম্বার 5, এইটা কিছু বলার মতো নাই, কিন্তু এটা একে যেতে পারে, যেমন আনহেলদি ম্যান লিডস অ্যান আনহেলদি লাইফ, এটা যেতে পারে, কিন্তু ওই যে একটা সাথে আরেকটা যাবে এই সুযোগ নাই আর এখানে। হ্যাঁ, আর কি আর করাচ্ছি না আজকে এটা থেকে। তারপরে টপিকে আমি চলে যাবো একেবারে এইভাবে প্রত্যেকটা প্র্যাকটিস করে যাও, হুবহু কমন পড়বে এখান থেকে। সাবস্টিটিউশন টেবল, তারপরে হচ্ছে কি বলে উইথ ক্লু, এগুলি সরাসরি কমন পড়বে। আমি বলে দিচ্ছি, একটু গুরুত্ব দিয়ে তোমরা কাজটা করবা প্লিজ, কোনো কেউই অবহেলা করো না। ওকে, ভাইটাল টপিক, ভেরি ভাইটাল। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, একেবারে চলে আসছি রাইট ফর্ম অফ ভার্বে। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব বুঝতেই পারছো, খুবই জটিল একটা টপিক এবং হিউজ একটা মার্কস, 10 মার্কস। এইটা কভার করতে হলে তোমাকে আসলে ওভারঅল মিনিং জানতে হবে। ওকে, যদি নিয়মের কথা বলি, হিউজ অনেক নিয়ম আছে, একেবারে কমপ্লেক্স টেন্স থেকে শুরু করে, চেঞ্জিং টেন্স থেকে শুরু করে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং অনেক কিছু করতে হবে। আমি সব নিয়ম নিয়ে আজকে আলোচনা করব না। রাইট ফর্ম অফ ভার্বের জন্য তোমাদের যেটা করতে হবে, আমার ফেসবুকে আমি শেয়ার দিয়ে রাখছি আমার ক্লাসটা, সেটা হচ্ছে টিপু দাস, অথবা অথবা যদি তোমরা ইউটিউবে যে লিখো টিপু দাস, দেখবা ক্লাসটা পেয়ে যাবা, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। এটা নিয়ে এই ক্লাসটা করতে পারলে রেদওয়ান্স, এই যে ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে দেখবা আমার এই ক্লাসটা আছে, রাইট ফর্মস অফ ভার্বের। এই ক্লাসটা করতে পারলে একেবারে দোষে দোষ কনফার্ম। তার মধ্যে FRP 26 এর ক্লাস আজকে ফ্রি ক্লাস দেওয়া আছে সবার জন্য। এই জন্য আমি ঠিক তার সামনে থেকে কিছু প্র্যাকটিস করাই দিচ্ছি আজকের ক্লাসে, যেন ওই যে একেবারে বেসিক থেকে সম্ভব না আলোচনা করা আজকে, যেহেতু ওয়ান শট ক্লাস। তো এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, তোমরা ক্লাসটা একটু দেখে নিবা। আমার ফেসবুকে হচ্ছে টিপু দাস, এটা শেয়ার দেওয়া আছে রাইট ফর্ম ভার্ব, আর হচ্ছে ইউটিউবে যদি যাও টিপু দাস লিখলে তোমরা পেয়ে যাবা রাইট ফর্ম ভার্বের ক্লাসটা। ওকে, তো আমি হচ্ছে এখানে দেখো কত নিয়ম, হ্যাঁ কত নিয়ম। তো আমি একেবারে এই যে একটু যদি দেখি নিয়মগুলো কেমন, ডু ডিড ডাস, মডাল অক্সিলারি টু, ইন অর্ডার টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মেক, লেট, হেল্প, এরপরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। তারপর হচ্ছে টু ব্যতীত সকল প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা প্রেপোজিশন চিনি, যেমন অফ, ফর, বাই, অন, ইন, উইথ, এগুলোর পর সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উইথ, বি, টু, লোক, ফর, টু, বি, ইউজ টু, গেট ইউজ টু, তারপর হচ্ছে অ্যাকাস্টম টু, তারপর হচ্ছে এডিক্টেড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয় সাধারণত। তারপরে এই যে এখানে দেখো, আমি দুইটা নিয়ম এখানে আলোচনা করবো, জাস্ট এইটা আর হচ্ছে এই নিয়মটা নিয়ে। ওকে, হ্যাভ এ সেট, তারপর বিগ, এরপর সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল বসে সব সময়, সাধারণত তোমার কথাটা সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে তোমার ভার্বের ফর্মগুলো জানা লাগবে, দ্যাট মিন্স B1, B2, B3, প্রয়োজনে হলে B4, B5। এখন B4 কি, B5 কি, বা ভার্বের বেস ফর্ম কি, এগুলো নিয়ে যদি কথা বলি, ভার্বের বেস ফর্ম হচ্ছে একেবারে উৎপত্তিগতভাবে যে শব্দটা ভার্ব, সেটাকে বেস ফর্ম বলে। B1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এটাকে আমি ধরতে পারি ভার্বের সাথে আইএনজি, এইটাকে ধরতে পারি টু প্লাস ভার্ব, সব মিলে এগুলো। তবে আমাদের মূলত জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম না জানার কোনো বিকল্প নেই, তোমাকে জানতেই হবে এই তিনটা ফর্ম ভালো করে। কথা হচ্ছে, নাইলে আসলে মশল নাই ঢেকি করে চাঁদোয়া করবা, কোনো লাভ নাই, দিন শেষে ভুলে যাবা। মুখস্থ করে রাইট ফর্ম অফ ভার্ব আসলে হয় না। 100% কমন পড়ুক আর না পড়ুক, আমার এই ক্লাসটা যদি তুমি দেখে যাও, তুমি বলতে পারো, আমাকে তুমি পছন্দ বা অপছন্দ করতেই পারো, কিন্তু তুমি আমার ক্লাসটা করলে বলবা যে না, আমার লাইফে আমি একটা ক্লাস পাইছি রাইট ফর্ম অফ ভার্বের উপর। আজাইরা কথা বাদ টোটালি। ওখানে একেবারে কমন উপযোগী এক্সাম্পল সহ এবং হচ্ছে কি বলে আসার মতো সব রাইট ফর্ম অফ ভার্বগুলো দেওয়া হয়েছে, বুঝিয়ে ক্লাসটা নেওয়া হয়েছে। একেবারে নিশ্চিন্ত মনে ওই ক্লাসটা করো, কমন পড়বে। আমি তারপরও দুই চারটা বিষয় না বললেই না, সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখান থেকে যেটা আলোচনা করবো, এই যে টু বি ভার্ব বি, বিন, এরপর ভার্বের সাথে আইএনজি হয় অথবা বি3 হয়, ভার্বের সাথে আইএনজি হয় অথবা বি3 হয়। কি টু বি ভার্ব বি, বিন, এগুলো সবই আলটিমেটলি টু বি ভার্ব। একটু দেখো টু বি ভার্ব কি, বি, am, is, are, was, were এবং বিন ছাড়া বিং পর্যন্ত এগুলো সবই আলটিমেটলি টু বি ভার্ব। তো এই কয়টার পর দুইটা ফর্মেট হতে পারে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন কখন কোনটা, হ্যাঁ জাস্ট তুই একটা সিম্পল উদাহরণ বোঝার চেষ্টা করো। যেমন ধরো টিপু স্যার ইজ টিচ ইংলিশ ইন দ্য ক্লাস। আবার আরেকটা উদাহরণ যদি আমি বলি, ইংলিশ ইজ টট, সরি I'm really sorry for that. English is teach in the classroom. আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, the book read in the class. আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই কয়টা ভার্ব বি, এম, ইজ, আর, ওয়াজ, আই মিন বি ভার্ব, যেটা এগুলোর পর দুইটা ফরম্যাট হতে পারে, ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা খুবই ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বে, এবং এইটাকে যখন পাস্ট পার্টিসিপল হয় ফরম্যাটে পড়ে, এটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ ফরম্যাট। আর বাকিগুলো হুবহু মিলে যায়, তোমার চিন্তা করার দরকার নেই। এখানে জানতে গেলে অনেক কিছু জানতে হবে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এটা আমি ওই ক্লাসে সুন্দর করে আলোচনা করে দিয়েছি, আজকে শুধুই প্র্যাকটিস করাবো, ঠিক আছে? দরকার পড়লে ওয়ান শটের মাঝখানে রাইট ফর্ম ভার্ব করার সময় ওই ক্লাসটা একটু দেখে নিবা কাইন্ডলি। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ ফর জাস্ট ওয়াচিং দিস ভিডিও, ওকে? আচ্ছা, এই ক্ষেত্রে ইজ আছে সাধারণত টু বি ভার্বের পর এম, ইজ, আর এর পর ভার্বের সাথে আইএনজি বসে। আচ্ছা, দিলাম। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আপনি বলছেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এখন কখন পাস্ট পার্টিসিপল কখন আইএনজি? এই যে দেখবা এই সাবজেক্ট যদি এই যে ভার্ব এই কাজটা করতে পারে, কিন্তু টিপু স্যার কি পড়াইতে পারে বা পড়ায়? যদি উনি পারে বা কোনো মানুষ যদি কাজ করতে পারে, সক্ষম হয়, তখন হচ্ছে টু বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি। জাস্ট সিম্পল হিসাব। তো টিপু স্যার পড়াচ্ছে ইংলিশ, খুবই স্বাভাবিক হতেই পারে। কিন্তু ইংলিশ কি পারে পড়াইতে? ইংলিশ কি কাজটা করতে পারে পড়ানোর কাজটা? না। আর তখন হচ্ছে টু বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, আই মিন টট। সিম্পল একটা ব্যাপার, জাস্ট সিম্পল। কিন্তু মানে মিনিমাম দুইটা কোশ্চেন এই নিয়ম থেকে থাকে,
মিনিমাম দুইটা কোশ্চেন মানে এক নিয়মে 2 মার্কস, এক নিয়মে জাস্ট 2 মার্কস। আমি বারবারই বলি এবং বারবার এটা সত্যি। তারপর দ্য বুক রিড, দেখো তো দ্য বুক, এই যে বইটা কি পড়তে পারে? আই মিন বই কি পড়তে পারে? না, আমরা বই পড়তে পারি বা আমরা বই পড়ি, কিন্তু বই কি পড়ে? না। আর সেই ক্ষেত্রে হচ্ছে তোমার করতে হবে কি, টু বি ভার্ব এনে, না থাকলেও টু বি ভার্ব এনে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। এই কাজটা তোমাকে করতেই হবে। আর এই জন্য এইখানটাতে টু বি ভার্ব আনতে হবে, টু বি ভার্ব হিসেবে আমি ওয়াজ এগুলো আনতে হবে। এখানে যদি প্রেজেন্ট চিন্তা করি, দ্য বুক ইজ রিড, ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে। দরকার পড়লে 5 বার দেখো, সমস্যা নাই কিন্তু কোনো। দ্য বুক ইজ রিড ইন দ্য ক্লাস, দ্যাটস অল। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখি আর হচ্ছে এই যে এই কথাটা, একটা মূল ভার্ব ব্যতীত আর কোনো ভার্ব বসলে ওই ভার্বটি নন ফাইনাইট হবে। তার মধ্যে আমি ক্লাসের মধ্যে ফাইনাইট কি ভার্ব কেমন হয়, নন ফাইনাইট ভার্ব কেমন হয়, সব কিছু ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে জাস্ট আমি দেখাইছি। সো প্লিজ ওয়াচ দ্যাট ক্লাস। ওকে, আচ্ছা, একটা বাক্যে মূল ভার্ব ব্যতীত আর কোনো ভার্ব বসলে ওই ভার্বটি নন ফাইনাইট হবে। ভার্বের সাথে নন ফাইনাইট, এগুলো হচ্ছে নন ফাইনাইট, ভার্বের সাথে আইএনজি ভিত্তিক প্লাস ভার্ব, এগুলি নন ফাইনাইট। ওকে, এগুলো হচ্ছে নন ফাইনাইটের ফর্মুলা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটু যদি দেখি তাহলে একটা সাবজেক্টের জন্য একটা বেশি ফাইনাইট ভার্ব বসে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব তোমাকে দেখাই। ফাইনাইট ভার্ব বাংলাতে এটাকে বলা হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব এটাকে বাংলাতে বলা হয় হচ্ছে অসমাপিকা ক্রিয়া। মানে এক কথায় এটা দিয়ে কোনো টেন্স বোঝাবে, কোনো ক্লজ বোঝাবে, কোনো সেন্টেন্স বোঝাবে। এই কথাগুলো বলা আছে আমার ক্লাসটাতে। আর এটা দিয়ে কোনো ক্লজও বোঝাইতে পারবে না, সেন্টেন্সও বোঝাইতে পারবে না, টেন্সও বোঝাইতে পারবে না, এটা দিয়ে বোঝাইতে পারবে প্রেস। এই হচ্ছে ব্যাপার। তো ফাইনাইট ভার্বগুলো কেমন? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা অনেক সময় যখন ভার্বের সাথে এস বাই এস থাকে, এই হচ্ছে একটা নমুনা। দেন হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দেন হচ্ছে যে কোনো প্রকার অক্সিলারি ভার্ব, অথবা আরেকটা ফর্মেট হচ্ছে যে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি ভিত্তি অথবা বিমান। এই তিনটা ফর্মুলা হতে পারে। এই চারটা ইনস্ট্রাকশন হচ্ছে পৃথিবীতে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট গুলো কেমন? যেমন ভার্বের সাথে আইএনজি টু প্লাস ভার্ব, কিন্তু এই ভার্বের সাথে আইএনজির আগে যদি টু প্লাস ভার্ব, আচ্ছা, ভার্বের পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে টু প্লাস ভার্ব, আরেকটা ফর্মেট হচ্ছে ফাইনাইট ভার্ব এর পর বা আগে ভার্ব এর বেস। ফাইনাইট ভার্বের পর বা আগে ভার্বের কোন ফর্ম। এই ব্যাপারটা হয়তো তোমাদের কাছে একটু ধোঁয়াশা থাকতে পারে। যেমন এক্সাম্পল যদি আমি দেই, দ্য ম্যান হেল্প দ্য গার্ল ডু দি ওয়ার্ক। আচ্ছা, এই যে এইখানে দ্য ম্যান হেল্পের পর যদি ভার্ব বসে, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ডু দি ওয়ার্ক তোমার কাছে মনে হতে পারে এটা একটা ফাইনাইট ভার্ব, কিন্তু না, কারণ হচ্ছে এইটা অলরেডি ফাইনাইট ভার্ব। আমি বলছি কোনো ভার্বের সাথে থাকলে সেটা ফাইনাইট ভার্ব। আর এই যে তাহলে এই ভার্বটা যদি ডু বসি, আমি যদি ডু বলি, তাহলে এটা 100% নন ফাইনাইট। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটাকে ইংলিশের টার্মে বলা হয় হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ প্রধানত তিন ধরনের। একটা হচ্ছে ফর্মাল ইনফিনিটিভ, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব। ওকে, আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, সেটা হচ্ছে শুধু ভার্বের বেস ফর্ম, কোনো টু থাকবে না এর আগে। এখানে টুটা সাইলেন্ট অবস্থায় থাকে। আরেকটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ, টু প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমার প্রশ্ন করতে পারো, স্যার বেস ফর্ম কোনটা, প্রেজেন্ট ফর্ম কোনটা? ঠিক আছে, বলতে পারো যে বেস ফর্ম কোনটা, প্রেজেন্ট ফর্ম কোনটা। বেস ফর্ম একেবারে রুট ওয়ার্ড, যেমনটা হচ্ছে বি। আর প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে এম ইজ আর। শুধুমাত্র প্রবলেমটা ক্রিয়েট হয় এই বি ভার্বের সাথে, আর নাহলে সকল বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এক। যেমন ডু এর ক্ষেত্রে ডু, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অ্যালবাইস তো যুক্তই থাকে, তাই না? ওকে, এইগুলি হচ্ছে ইনফিনিটিভের কিছু ফর্মুলা আর কি। তো এই ব্যাপারটা একটু দেখবা। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন এই নিয়মটা, একটা সাবজেক্টের জন্য একটার বেশি ফাইনাইট ভার্ব কখনোই হয় না, অর্থাৎ সবসময় একটাই ফাইনাইট ভার্ব হয়। যদি আমি এইখানটাতে একটু দেখি, তাহলে হচ্ছে যেমন দ্য প্রোগ্রামস টেলিকাস্ট ইন টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। ফাইন, একটা। তারপর উই আর গোয়িং টু মার্কেট বাই এ শার্ট। আরেকটা হচ্ছে দ্য গার্ল প্লে উইথ আস ওয়েন্ট টু শপ টু দ্য রিভার। এই তিনটা উদাহরণ ভালোভাবে বুঝো। একটা সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, কোনো সন্দেহ নাই। আর এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এইটা যাই হোক হবে নন ফাইনাইট। নন ফাইনাইটের জন্য সাধারণত তিনটা ফর্ম, সেটা হচ্ছে একটা হচ্ছে টু প্লাস ভার্ব, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা ভিত্তি,
আরেকটা হচ্ছে আলাদা না আপাতত বেস ফর্মটা এটা সবকিছুর সাথে বসে না। আচ্ছা এই ক্ষেত্রে কোনটা হবে সেটা হচ্ছে পরের বিষয়। এই তিনটা থেকে যে কোনো একটা হবে। ওকে, তারপর উই আর গোয়িং টু মার্কেট ড্যাশ এ শার্ট, এই তিনটা নন ফাইনাইট হবে বাইটা, তাই না? এই ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে। তারপর দিগাল ড্যাশ উইথ আস ওয়েন্ট টু দ্য রিভার, এইটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এইখানে ফাইনাইট ভার্ব এটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এর বেশি কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখি উই আর গোয়িং টু মার্কেট, যদি রিজন থাকে পারপাস থাকে, পারপাস যদি পারপাস থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব হয় নন ফাইনাইট করার ক্ষেত্রে। যেমন আমরা বাজারে যাচ্ছি ফর হোয়াট, টু বাই আ শার্ট, একটা শার্ট কেনার জন্য বাজারে যাচ্ছি, তাহলে এটা একটা রিজন প্রকাশ করছে, তাই না? রিজন। আর যদি রিজন প্রকাশ করে কারণ প্রকাশ করে তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব, তাহলে টু বাই, এই হচ্ছে ব্যাপার। ওকে, তারপরেরটা দেখি দেখা গেল ড্যাশ উইথ আস ওয়েন্ট টু দ্য রিভার, যদি রিজন না প্রকাশ করে এবং সাবজেক্টটা নিজেই কাজ করতে পারে নন ফাইনাইট দেওয়ার ক্ষেত্রে, কারণ ফাইনাইট থাকলে তো তুমি নন ফাইনাইট দিবা, যদি একটা সাবজেক্ট ফাইনাইট থাকে আরেকটা ভার্ব বসলে তো নন ফাইনাইট দিবা। নন ফাইনাইট ব্যবহারের ক্ষেত্রে আমি কারণগুলো বলতেছি ভালোভাবে বুঝবা, হ্যাঁ? তাহলে কখন নন ফাইনাইট টু প্লাস ভার্ব বসে, যখন সেটা রিজন প্রকাশ করবে, তাই না? বা পারপাস, ফাইন। আর যদি রিজন বা পারপাস না হয় সেক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কখন যদি এই সাবজেক্টটা কাজটা করতে পারে এইভাবে, গার্লকে খেলতে পারে না পারে না, এটাও কিন্তু সেম কেস, তাই না? টু প্লাস ভার্ব যদি রিজন বোঝায় এবং করতে সক্ষম হয়, দুইটাই করতে সক্ষম, কিন্তু এটা রিজন বোঝাইছে এই জন্য টু প্লাস ভার্ব, কিন্তু এটা রিজন বোঝায় না এই জন্য হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি এই সাবজেক্ট কাজটা করতে না পারে এই কাজটা, তাইলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনাইটের ক্ষেত্রে। বিষয়টা ভালোভাবে ঢুকা মাথা হয়, কয়েকবার শোনো কথাটা, হ্যাঁ? যেমন এখানে প্রোগ্রাম কি টেলিকাস্ট করতে পারে না পারে না, আসলে প্রোগ্রাম নিজে নিজে টেলিকাস্ট করতে পারে না, তাহলে এই যে এইখানে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই সাবজেক্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট, আমি কি দিব হয় ভার্বের সাথে আইএনজি না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ এখানে রিজন বোঝাচ্ছে না এই জন্য টু এর প্রশ্ন আসছে না। তাহলে এই ক্ষেত্রে এই সাবজেক্ট কি কাজ করতে পারে, যদি পারে ভার্বের সাথে আইএনজি, আর যদি না পারে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স টেলিকাস্ট তিনটা ফর্মই এক। আরেকটা উদাহরণ যদি আমি দেখি একটু, কোর্সেস রান ইন দি ওপেন ইউনিভার্সিটি give us pleasure। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা এই ক্ষেত্রে এই যে ভার্বটা কোর্স নিজে কি চালাতে পারে, মানে চালানো, কোর্স বলতে সাবজেক্টগুলো, তাই না? সাবজেক্টকে নিজে চালাতে পারে বা এই কাজটা করতে পারে নিজে, যদি পারে তাহলে ভার্বের সাথে আইএনজি নন ফাইনাইট, আর যদি না পারে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এই যে এখানে এই সাবজেক্ট এই কাজটা করতে পারে না, কিন্তু সাবজেক্ট এইটাই দিয়ে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আরেকটা সহজ উদাহরণ দেই, টেক অর্ডার ইন দা ফেস্টিভ্যাল was not good, বুঝতেছি এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে সাবজেক্ট এই সাবজেক্ট কি এই কাজটা করতে পারে, অর্ডার করতে পারে কেক না, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে নন ফাইনাইট যদি দেই ভার্বের পাস্ট পার্টিসিপল, আর যদি করতে পারে তাহলে অর্ডারিং হতো ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে ব্যাপার। এই যে এটা যদি আমি কমপ্লিট করতে যাই, কেক হুইচ ওয়াজ অর্ডারড ইন দ্য ফেস্টিভ্যাল ওয়াজ নট গুড, আই থিংক ক্লিয়ার ব্যাপারটা। ওকে, তারপর এই যে এইটা জাস্ট সিম্পল ইস্যু, টুডে এট প্রেজেন্ট স্টিল ডিভাইড এট দিস মোমেন্ট নাও এট দিস ভেরি মোমেন্ট, হ্যাঁ ইত্যাদি থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর উপরের নিয়মগুলোর মধ্যে না পড়লে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থাকে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে বেস, আর যদি অথবা পাস্ট ফর্ম যদি ঘটনা বা কনটেক্সট হয় পেসেসটা পাস্টে থাকে আগের ঘটনায় থাকে তাহলে পাস্ট ফর্ম হয়। এই হচ্ছে ব্যাপার। এখন এইগুলিকে বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব, ঠিক আছে? পজিটিভ ভার্ব যেমন ব্যক্তি বস্তু, যদি মেকের পর ব্যক্তিবাচক মেক লেট হেল্প, এগুলোর পর ব্যক্তিবাচক বোঝাক আর বস্তুবাচক বোঝাক সবসময় মেক লেট হেল্প, এই তিনটার ক্ষেত্রে আগে ঠিক করি আমরা, হ্যাঁ? যদি এই তিনটার পর যদি আর কোনো ভার্ব বসে তাহলে ভার্বের বেস ফর্ম, যেমন হি লেট মি বি ওয়ার্ক, কিন্তু বেয়ার ইনফিনিটি যে ব্যাপারটা আমি বলছিলাম, লেট হচ্ছে এখানে ফাইনাল ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু কোনোভাবেই প্রেজেন্ট ফর্ম না, কারণ তাহলে বেস থাকতো হি লেট মি, এই যে ভার্বটা যদি আরেকটা ভার্ব বসে সেটা পরে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ডু দি ওয়ার্ক, টু ডু না ভার্বের সাথে আইএনজি না। অথবা আরেকটা উদাহরণ যদি আমি দেখি, দি গার্ল হেল্প মি গোয়িং টু মার্কেট, টু প্লাস ভার্ব দরকার নেই, ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে দি গার্ল হেল্পের পরে যাই থাকুক ভার্বের বেস ফর্ম, এই হচ্ছে হিসাব। মেকের ক্ষেত্রেও সেম কেস, কিন্তু লেটের পর যদি ব্যক্তিবাচক, লেট না গেটের পর যদি ব্যক্তিবাচক থাকে ভার্বের বেস ফর্ম, না এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা গেটের পর যদি ব্যক্তিবাচক থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি বস্তুবাচক থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই দুইটা হচ্ছে আমার ঝামেলার ইস্যু, আচ্ছা গেট এবং হ্যাভ দুইটার ক্ষেত্রেই যদি বস্তুবাচক থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমনটা আমি যদি উদাহরণ দেখাই, হি গট দি ওয়ার্ক ডু, এইখানে যদি আমি ভার্ব দিই, এই যে গেট, দেখো এই যে গেট, হ্যাঁ গেট থাক বা হ্যাজ গট থাক, আর দেখলে ভার্বটা কি গেট, তাই না? বা ক্যান গেট থাক, এরকম যদি থাকে আর কি, হ্যাঁ? এই যে এরপরে দেখো এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক, ডেফিনেটলি বস্তুবাচক, হ্যাঁ বস্তুবাচক, তাহলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডান। আর যদি ব্যক্তিবাচক থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব, যেমন হি শুড গেট মি, তাহলে এই যে ধরো এখানেও আছে ডু, কিন্তু এইখানে কি হবে, এই যে গেটের পর দেখো ব্যক্তিবাচক তাহলে হচ্ছে টু ডু, এই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। হ্যাভের ক্ষেত্রে সেম কেস, যেমন হি হ্যাজ দি টাস্ক, ধরো একটা শব্দ আছে কমপ্লিট, আচ্ছা এটার ক্ষেত্রে ভার্বটা কি হবে, হ্যাজ, হ্যাঁ হ্যাজের পর, তাহলে হ্যাজ মানে তো হ্যাভ বোঝায়, তাই না? বা হ্যাভ যদি বোঝায়, হ্যাঁ যদি বস্তুবাচক থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, কমপ্লিটলি কমপ্লিটেড। আর যদি যেমন হি হ্যাড মি কমপ্লিট
what দেখো তো এখানে হেডের পর কি আছে ব্যক্তিবাচক না বস্তুবাচক যদি বস্তুবাচক থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল আর হেডের পর যদি ব্যক্তিবাচক থাকে তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম কমপ্লিট এই হচ্ছে ব্যাপার আর গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক গেট হোক আর হ্যাভ হোক গেট অথবা হ্যাভ এটার পর যদি ব্যক্তি থাকে সরি বস্তু থাকে তাহলে দুইটাতেই ভার্বের পাস্ট পার্টিসিপল আর যদি গেট প্লাস বস্তুবাচক হয় সরি ব্যক্তিবাচক হয় তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব আর যদি হ্যাভ প্লাস ব্যক্তিবাচক হয় তাইলে হচ্ছে ভার্বের বেস ফর্ম এই হচ্ছে হিসাব আর মেক লেট হেল্প এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় যে কোনো ভাবেই বসুক আচ্ছা এই হচ্ছে হিসাব এখন আর একটা ব্যাপার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ব্যাপার আছে যেমন হচ্ছে তোমার এভরি ইচ তারপরে হচ্ছে সাম প্লাস সিঙ্গুলার নান নো ওয়ান নোবডি সামবডি প্লাস সিঙ্গুলার ভার্ব এর মানেটা হচ্ছে যেমন ধরো সামবডি ইজ অথবা আর রাইট আনসার হচ্ছে ইজ অথবা ধরো নান ইজ অর আর রাইট আনসার হচ্ছে ইজ এইটা বোঝাচ্ছি আমি তারপরে হচ্ছে কিছু কনজাংশনাল ফ্রেজ আছে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই হ্যাঁ এইগুলি থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে যেমন আমি যদি বলি কি হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ অথবা আর ডুইং এগুলোকে বলা হয় বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে তো হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আচ্ছা এখানে এইটা একটা সাবজেক্ট এইটা একটা সাবজেক্ট কিন্তু ভার্বটা বুঝবে প্রথম সাবজেক্ট অনুসারে আর সেই ক্ষেত্রে এর সাথে ইজ হয় আর না এরকম কিছু কনজাংশনাল ফ্রেজ আছে সেটা হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ আমার এই ক্লাসটা দেখলে একদম এই কথাগুলোই পাবো তোমরা টুগেদার উইথ এমন উইথ অ্যাডিশন টু তারপরে হচ্ছে অ্যান্ড নট উইথ অফ এর আগে ও পরে একটা করে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ভার্ব আগের সাবজেক্ট অনুসারে হয় আগের সাবজেক্ট অনুসারে হয় এখন যদি আমি উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় একটু দেখি দি প্রাইস অফ রাইসেস অফ রাইস ইজ অথবা আর ইনক্রিজিং এই দেখো এইখানে অফ এর পরে একটা সাবজেক্ট আগে একটা সাবজেক্ট সেক্ষেত্রে রাইস অনুসারে ভার্ব বলবে না বলবে হচ্ছে প্রাইস অনুসারে তাহলে এটা থার্ড পারসন প্লুরাল তাহলে সেই ক্ষেত্রে ইজ হবে না হবে অ্যান্সার হচ্ছে আর এই জাস্ট ব্যাপারটা আর কিচ্ছু না তারপরে আর যদি বলি যেমন ওয়ান অফ ইদার অফ নিদার অফ ইচ অফ এইগুলির পর প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব আচ্ছা সেটা কেমন একটু দেখি আমি যেমন ওয়ান অফ দি বাসেস ইজ অথবা আর রানিং এখন এখানে কোনটা বসবে যদি বাসেস অনুসারে বসে তাহলে আর হবে কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলোর পর প্লুরাল নাউন এই যে নাউনটা এটা হচ্ছে প্লুরাল বা বহুবচন কিন্তু সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ভার্ব বসবে এটা অনুসারে দ্যাট মিন্স ইজ রানিং এই হচ্ছে ব্যাপার আর এমন কিছুই না ওকে এখন আমরা প্র্যাকটিস করবো আসলে প্র্যাকটিস ছাড়া কাজ হবে না এগুলো যত যাই বলি না কেন হাবি যাবি কোনো লাভ হবে না তোমাকে একদম ঠিক প্র্যাকটিসের কাছে সিকোয়েন্স বুঝতে হবে তাছাড়া কোনো গতি নেই এই রাইট ফর্ম ভার্বে কোনো গতি নেই সিকোয়েন্স না বুঝলে ঠিক আছে তো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাবো লিভ পাস করা ভিজিট ভ্রমণ করা বা বেড়ানো আর কি ইয়ার শোনা লিভ থাকা থিঙ্ক চিন্তা করা ভিজিট ভ্রমণ করা পে হচ্ছে অনেক কিছু হতে পারে হ্যাঁ পে মানে টাকা দেওয়া পে করা হিয়ার শোনা কল ডাকা অ্যাপিয়ার উপস্থিত অথবা পরীক্ষা দেয়া আচ্ছা আব্দুর রহমান ইজ আ স্টুডেন্ট এটা তোমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্টে আছে ঘটনা ঠিক আছে এই যে দিস ইয়ার এটাও বোঝায় প্রেজেন্টে আছে এই দিস শব্দটাকে দিস ইয়ার শব্দটা প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে এই যে তারপর এই হি বিকামস ভেরি এগার আচ্ছা আব্দুর রহমান ইজ আ স্টুডেন্ট হি ড্যাশ ইন দিস ইয়ার হি অ্যাপিয়ার্স সে হচ্ছে কি পরীক্ষা দেয় ইন দি এসএসসি এক্সাম দিস ইয়ার এই বছর সে পরীক্ষা দেয় অথবা এই বছর সে পরীক্ষা দিবে উইল অ্যাপিয়ার যেটা করো রাইট আনসার ওকে দিস ইয়ার হি ড্যাশ ইন চট্টগ্রাম হি লিভস ইন চট্টগ্রাম এটা বোঝা যাচ্ছে খুব সহজেই হি লিভস ইন চট্টগ্রাম সে চট্টগ্রামে বসবাস করে ওকে হি ড্যাশ দেয়ার সিন্স হিজ বার্থ আচ্ছা একটা ব্যাপার আছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা তোমাদেরকে একটু বলি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখনো আছে হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরো সায়েন্স ইজ ব্রড অ্যাবাউট এ রেভলিউশনারি চেঞ্জ পরিবর্তন নিয়ে আসছে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে কিন্তু ফলাফলটা এখনো আছে ঠিক আছে আচ্ছা আবার যদি কোনো কিছু শেষে সময় থাকে যেমন 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 আওয়ার্স ওকে বা সকাল থেকে বৃষ্টি পড়ছে হ্যাঁ এরকম যদি হয় তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে যদি আমি অর্থ দিয়ে দিই এই অর্থ দিয়ে আমি কাজ করতে পারবো না আচ্ছা এই ক্ষেত্রে হি সিন্স হিজ বার্থ সে তার জন্ম থেকে
এখানে বসবাস করছে, এরকমটা ব্যাপার। এই যে সেখানে বসবাস করছে, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে অ্যানসারটা হবে, সি এর অ্যানসারটা হবে হ্যাজ বিন লিভিং। আবারও বলতেছি, আমার রাইট ফ্রম ভার্বের ক্লাসটা করে নিও, এটা না করলেও হবে। এটা না করলেও হবে, যেহেতু ফ্রি আছে রাইট ফ্রম ভার্বের ক্লাসটা করে নিও ওখান থেকেই। মানসর থেকে খুব একটা বেশি দরকার না, আমি বারবার বলতেছি কথাটা, একটু মাথায় রাখো, ভালো হবে। 3 ঘন্টার ক্লাস রাইট ফ্রম ভার্বের, একেবারে বিস্তারিত আছে, ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার করা আছে। ওকে, হি হ্যাজ বিন লিভিং দেয়ার সিন্স হিজ বার্থ, বাট হি ড্যাশ ইয়েট যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি কখনো হয় জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, ফ্রিকোয়েন্টলি, ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ প্লাস বি থ্রি, আই মিন হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। ওকে, তাহলে এখানে বাট সে এখনো সেন্ট মার্টিন আইল্যান্ডে যায়নি, তাহলে হচ্ছে হ্যাজ নট বি থ্রি, যেহেতু যায় নাই ব্যাপারটা প্রকাশ করছে, তাহলে হচ্ছে ডিতে অ্যান্সারটা হচ্ছে হ্যাজ নট ভিজিটেড। যাওয়ার অর্থ তো নাই, এখনো পর্যন্ত ভ্রমণ করেনি বা ঘুরতে যায়নি সে। কোথায়? সেন্ট মার্টিন আইল্যান্ডে। হি ড্যাশ এ লট অ্যাবাউট দ্য বিউটি অফ, সে এটার ব্যাপারে প্রচুর শুনছে। যে কোনো সময় রাইট ফ্রম ভার্ব করতে গেলে প্রয়োজনে তোমাকে অবশ্যই নট আনতে পারবা তুমি, এবং প্রয়োজনে তুমি অক্সিলারি ভার্ব যে কোনো সময় যেটা ইচ্ছা আনতে পারবা। এই কথাগুলো আমার রাইট ফ্রম ভার্বের ক্লাসে প্রত্যেকটাতে বলা আছে, বারবার বলা আছে, বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, তাহলে হি হ্যাজ হিয়ার্ড, হ্যাজ তোমার বাড়ি, হ্যাজ heard a lot about the beauty of Saint Martin Island. দেখো, অর্থ বোঝা ছাড়া রাইট ফ্রম ভার্ব কোশ্চিন কালো সম্ভব না। Whatever, you may understand the meaning from English to English, Bengali to Bengali, Bengali to English, English to Bengali. It's up to you, but you have to know the meaning properly, and then you'd be capable to make a right from verb properly. Okay, please remind it. আচ্ছা, the beauty of Saint Martin Island. তাহলে এই যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাল ভার্ব, কিন্তু এখানে আমার কাজটা যেহেতু রাইট ফর্মস অফ ভার্ব, আমাকে ভার্বই দিতে হবে। এখন কোন ধরনের ভার্ব দিবে এখানে? কি নন ফাইনাল ভার্ব, কারণ হচ্ছে এই যে এটা সাবজেক্ট, এটা ফাইনাল ভার্ব অলরেডি হয়ে গেছে। তাই এটা শুনে সে খুবই উৎসাহী। কি তাহলে? হিয়ারিং। হ্যাঁ, এই ধরনের অর্থ ভার্বের সাথে হিয়ারিং শুনে, গোয়িং গিয়ে, কামিং এসে, ভিজিটিং ভ্রমণ করে, তারপরে হচ্ছে যে সিইং দেখে, সিঙ্গিং গান গেয়ে। আবার হচ্ছে এটা যদি অপোজিটে টু দিয়ে করি, টু গো যেতে, টু ভিজিট ভ্রমণ করতে, টু কাম আসতে, টু গো যেতে, টু ফাইন্ড খুঁজতে, টু সিক খোঁজ করতে, টু স্টাডি পড়তে, টু রিড পড়তে, টু স্টাডি লেখাপড়া করতে। হ্যাঁ, এরকম। তো হিয়ারিং দোজ, ওইগুলো শুনে হি বিকামস ভেরি এগার, সে খুবই উৎসাহী হয়ে গেছে। এগার কি? ড্যাশ এ ভিজিট দেয়ার, টু পে এ ভিজিট দেয়ার। পে এ ভিজিট পরিদর্শন করা, পে এ ভিজিট একসাথে করতে হবে শব্দটা। পে এ ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা। ওকে, পে এ ভিজিট, এখানে রিজন বোঝাইছে কেন এটা পরিদর্শন করার জন্য, সেখানে উৎসাহী পরিদর্শন করতে যাওয়ার জন্য। অ্যাজ হি ইজ ফ্রি নাও, সে যেহেতু এখন ফ্রি, হি থিংকস দ্যাট সে ভাবছে বা সে ভাবে যে হি ড্যাশ দ্য আইল্যান্ড নাও, তার এখন কি ওই দ্বীপে যাওয়া উচিত। তাহলে শুড অর্থ হচ্ছে উচিত, শুড ভিজিট দ্য আইল্যান্ড নাও। তাহলে কি এইচ তে শুড ভিজিট, অর্থ শুধুই অর্থ, হি শুড ভিজিট দ্য আইল্যান্ড নাও। ড্যাশ দিস হি বিকামস সো এক্সাইটেড দ্যাট হি ড্যাশ হিজ ফ্রেন্ডস টু এ মিটিং। হিয়ার কয়বার ব্যবহার করছি? একবার। কয়বার আছে? 1 1 2 3 4 5 6 7 8 9 10, কোনটা ব্যবহার করছি? ভিজিট। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ভিজিট কয়বার ব্যবহার করলাম? ভিজিট একবার, দুইবার। ইট হ্যাজ নট ভিজিট কিন্তু না, দিস ইজ ভিজিটেড। ফাইন, এটা ভুল করলে কিন্তু একেবারে মার্কা মারা ভুল। তাহলে ভিজিটিং দিস হি বিকামস সো এক্সাইটেড, সে খুবই কি হয়ে গেছে, খুবই উত্তেজিত হয়ে গেছে। 1 2 দুইবার হয়ে গেছে ভিজিট। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, কোনটাতে ব্যবহার করছি, কোনটাতে ব্যবহার করি নাই ঠিক মাথায় আমি চোখেই দেখতেছি না। ও, থিংকিং, এক্স্যাক্টলি। তাহলে থিংকিং দিস, এই বিষয়টা চিন্তা করে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাল ভার্ব। কিন্তু হিয়ারিং এর মতো এইখানটার মতো ঠিক। তাহলে থিংকিং, এখানে কি করতে হবে? নন ফাইনাল দিতে হবে। থিংকিং দিস হি বিকামস সো এক্সাইটেড, খুবই উত্তেজিত হয়ে গেছে, দ্যাট হি কলস হিজ ফ্রেন্ড টু এ মিটিং, সে একটা কি করছে? একটা মিটিং ডাকছে, বা হি হ্যাজ কল্ড, দুইটা দাও, রাইট আনসার। হি হ্যাজ কল্ড হিজ ফ্রেন্ডস টু এ মিটিং, একটা মিটিং ডাকছে বা মিটিং আহ্বান করছে। শেষ, জাস্ট অর্থ বুঝলে আমি কি এমন নিয়ম করছি। আর ওই যে বললাম ফাইনাইট, নন ফাইনাইট, আর কিছু না, নিয়ম বাকিগুলি তেমন কাজেরই না। আর যেগুলি অন্য যেগুলি আছে ওগুলো একেবারে সরাসরি নিয়ম, শেষ। মানে যা আছে এখানে আমার বলা, এর বাইরে কোনো কিছু নেই। ওই পার বসে বাজাও বাঁশি রে, এইগুলি সরাসরি থাকবে, তারপরে ভার্বের ওই ফর্ম, এই ফর্ম, এই ছাড়া কিচ্ছু নাই। এই জন্য আমি, যেহেতু এটা একটা প্র্যাকটিস ক্লাস, অনশট ক্লাস যেন কমন পড়ে, তার জন্য নিয়মটা খুব বেশি আমার গুরুত্বপূর্ণ না, একদম সরাসরি নিয়মগুলি, এর বাইরে কোনো নিয়ম থেকে তোমার আসবে না। 100% তুমি একেবারে লিখে নিয়ে যাও, 100% বলছি, এই নিয়মগুলির বাইরে কোনো আসবে না। জাস্ট টু আছে, তাহলে ভার্বের বেস ফর্ম। এটা মানে কেন এই মুহূর্তে তোমাদেরকে কেন এটা নিয়ম একবারে টুকে টুকে লিখে করাইতে হবে, আমি মনে করি কোনো দরকার নাই। ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস করছি, বোঝার চেষ্টা করো। দেন আচ্ছা, কাজ কি করবে রে আমার বেটা? আচ্ছা, কজ মানে হচ্ছে ঘটানো বা কারণ, যেইটা সুবিধা মতো আমি সেটাই দিয়ে দেবো। রান হচ্ছে, রান আফটার যদি হয় পিছু ছুটা বা পিছু দৌড়ানো। নো জানা, ফল পড়া, পড়ার মধ্যে বই পড়া না, পড়ে যাওয়া সেটা বোঝায়, বা পতিত হওয়া, পতিত হওয়া। ডু করা, টেক নেয়া, ইট খাওয়া, ডিজার্ভ প্রাপ্য বা যোগ্য। বি হওয়া, বি মানে তোমাকে বুঝতে হবে বি অ্যামিজার ওয়াজার সবকিছুই। ট্রিপ উন্নতি করা। আচ্ছা, ওকে, এভরিবডি সবাই জানে যে, তাহলে এভরিবডি নাও।
ওই যে আমি বলছিলাম এভরিবডি নোবডি এগুলো থাকলে ভার্বটাকে সিঙ্গুলার ধরা হয়, সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বাই এস, এইটাই আর কিছু না। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম, ফুড অ্যাডাল্টারেশন এক ধরনের সন্ত্রাস বা অপরাধ, ইজ এ ক্রাইম এক ধরনের অপরাধ, তাই হচ্ছে ইজ। অ্যাডাল্টারেটেড ফুড ভেজাল খাদ্য বা ভেজালকৃত খাদ্য ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং রোগ ঘটায়, হ্যাঁ তাহলে causes disease, এই যে সাবজেক্ট এটা অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড এই যে এটা সাবজেক্ট, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এইখানেও এন্ডার আগে কি আছে প্যারালালিজম যে ব্যাপারটা, এন্ডার আগেও আছে অ্যাডাল্টারেটেড ফুড, এইজন্য কম্পাউন্ড বলে আর এটা দিয়ে দেয় না, এবং যেহেতু প্রেজেন্ট টেন্সে এটা বোঝা যাচ্ছে তাহলে ভার্বের এস বাই এস এর কাজটা মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এন্ড causes diseases, people dash this kind of food dash victim to liver disease, ক্যান্সার, কিডনি ফেলিয়ার এন্ড সো, ব্যাপারটা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, ওকে। এইখানেও একটা ভার্ব আসবে, এইখানেও একটা ভার্ব আসবে, এইখানেও একটা ভার্ব আসবে। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমি কেমনে বুঝবো কোনটা ফাইনাইট করবো কোনটা নন ফাইনাইট করবো, এরকম ঝামেলায় পড়লে যে দুইটা স্পেস আমি বুঝতেছি না কোনটা ফাইনাইট করবো কোনটা নন ফাইনাইট করবো, সেই ক্ষেত্রে প্রথমটা নন ফাইনাইট 95% ক্ষেত্রে, প্রথমটা নন ফাইনাইট আর পরেরটা হচ্ছে ফাইনাইট, ওকে। তো পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, ইটিং দিস কাইন্ড অফ ফুড, আমি বলছি এই যে এই লোকজন এই ধরনের খাবার খায়, তাহলে ইট এখন করতে হবে তো নন ফাইনাইট, লোকজনই তো খাইতে পারে, তাই না, তাহলে এই যে ইটিং নন ফাইনাইট করে দিলাম। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড ফল ভিকটিম অফ লিভার ডিজিজ, কিসে পড়ে যায় পতিত হয়, লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিয়ার এন্ড সো এবং আরো অনেক কিছু এরকম, ওকে, এন্ড সো এবং আরো কিছু। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিসিয়াস, লুভি অ্যাভারিসিয়াস, এন্ড ড্যাশ আফটার মানি, এন্ড এবং টাকার পিছনে যারা ছুটে, এন্ড রান আফটার মানি, এই যে দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এন্ড এর পরেও এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এন্ড রান আফটার মানি অনলি ড্যাশ অনলি ডু, শুধুমাত্র তারাই করে এই জঘন্য কাজটা, হিনাস ওয়ার্ড HEINOUS হানিস, জঘন্য, এই জঘন্য কাজটা শুধুমাত্র তারাই করে। দ্য ড্যাশ ঠিক মানে হচ্ছে নিয়ে আসা, এখানে উন্নতি করে না, নিয়ে আসা, তাহলে তারা হচ্ছে অন্যের জন্য দুর্দশা নিয়ে আসা, এই যে মিজারিস, দুর্দশা, ওকে, তারা কি করে অন্যের জন্য দুর্দশা নিয়ে আসে, দে কি দে চিপ, থার্ড পারসন প্লুরাল যার জন্য এস যুক্ত হয় না, অন দ্য মিজারিস অফ আদার্স, অপরের জন্য দুর্দশা নিয়ে আসে। দে ড্যাশ পানিশমেন্ট, তারা কি শাস্তির যোগ্য না, তাহলে যোগ্য হচ্ছে ডিজার্ভ, দে ডিজার্ভ পানিশমেন্ট, সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি ড্যাশ, কিছু পদক্ষেপ, একেবারে কঠোর পদক্ষেপ, ওকে, মেজার্স পদক্ষেপ, শুড বি কি নিতে হবে, পদক্ষেপকে নিজেই নিতে পারবে, পদক্ষেপ না কে নিবে, সরকার বা আমরা নিব, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে বিয়ে পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর যদি আমরা নিজেরা করতাম বা আমরা সাবজেক্ট থাকতাম সরকার সাবজেক্ট থাকতো তখন ভার্বের সাথে আইএনজি হতো, এই শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল, এই ধরনের ঘৃণ্য কাজ, হ্যাঁ অ্যাবোমিনেবল ঘৃণ্য কাজ অফ দিস গ্রেট বিজনেসম্যান, কাদের, লোভী ব্যবসায়ীদের, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তারপর আচ্ছা, কন্ট্রিবিউট অবদান রাখা, ফাইন, কন্ট্রিবিউট হচ্ছে অবদান রাখা, কনফাইন সীমাবদ্ধ বা আটকে রাখা, কিপ রাখা, প্রুফ প্রমাণ করা, ওয়ার্ক কাজ করা, ডেভেলপ উন্নত করা বা উন্নয়ন করা, রিসিভ গ্রহণ করা, বিকাম হওয়া, অ্যাডপ্ট গ্রহণ করা, বি হওয়া। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, অ্যাকর্ডিং টু অনুসারে ওমেন ইন দ্য পাস্ট ওয়ার, এটা বোঝা যাচ্ছে যে ঘটনাটা পাস্টের দিকে মন নিচ্ছে, এইটুকু জিনিস বোঝা যাচ্ছে, তাহলে এই ঘটনাটা পাস্টেই যাবে। ওয়ার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, মহিলারা চার দেয়ালের মধ্যে আটক ছিল বা আটকা ছিল, তারা কি নিজেরাই কাজটা করছে না আমরা আটকাইছি মহিলাদেরকে, পুরুষরা কিন্তু আটকাইছে, তাহলে নিজেরা কাজটা করতে পারে না, তাই না, মহিলারা আটকাতে পারে না, মানে আটকে থাকতে পারে না, তাহলে আমরা করছি মহিলাদেরকে করাইছি কাজটা, তাই না, সেই ক্ষেত্রে তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল, আর কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল বা আটকে ছিল, বাট এট প্রেজেন্ট দে ড্যাশ নো লঙ্গার, তারা আর নেই, এই আর নো লঙ্গার বা ইজ নো লঙ্গার, এখন আর নেই, ওকে, বাট এট প্রেজেন্ট বর্তমানে দে আর নো লঙ্গার, তারা এখন আর নেই ক্যাপটিভ, ক্যাপটিভ মানে হচ্ছে আটকা বা সীমাবদ্ধ নয়, টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড, কোথায়, তাদের কি বলে, তাদের পিতামাতা অথবা তাদের স্বামীর বাড়িতে, উইদিন দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে, পুরোটুকু অর্থ বুঝতে হবে, প্যাসেজ মানে যদি বোঝো তাহলে কিন্তু প্যাসেজ হয়ে যাবে, উইদিন দি প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে, দি আউটলুক দৃষ্টিভঙ্গি, এন্ড অ্যাটিটিউড কি প্রায় দৃষ্টিভঙ্গির মতোই, অর্থটা মানে সিমিলার, হ্যাভ বিন অ্যাটিটিউডকে নিজে নিজে উন্নতি দিতে পারে না, আমরা করি অ্যাটিটিউডটাকে উন্নত আমরা করি, তাহলে কিন্তু সাবজেক্ট এখানে অ্যাটিটিউড এন্ড আউটলুক দিয়েছে, তাহলে হ্যাভ বিন এই কাজটা নিজে করতে পারে না, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ডেভেলপড, LOPED কামালে করে developed as men and women are dash ওকে, বাদ দিই, এটা বুঝি না আমি, হ্যাঁ, as men and women are dash themselves within the, শব্দটা অ্যাডপ্ট না মনে হয়, অ্যাডাপ্ট হতে পারে মনে হচ্ছে, আর কি, উইদিন দ্য চেঞ্জিং ফিনান্স, তাহলে খাওয়াতে পারে বোঝা যাচ্ছে, ওকে, বাদ দিই আমি। বাই ড্যাশ এডুকেশন বাই রিসিভিং এডুকেশন, বাই এর পরে সবসময় ভাবে সাথে প্রেপোজিশনের পরে, বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণ করে, দে আর ড্যাশ পাইলট, এই যে টু বি ভার্বের পর সাধারণত ভার্বের সাথে আইএনজি, দে আর বিকামিং পাইলটস, তারা কি হচ্ছে, পাইলটস হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রকৌশলী হচ্ছে, হাই অফিসিয়ালস হচ্ছে, হ্যাঁ, উচ্চ কর্মকর্তা হচ্ছে, দে আর ড্যাশ দে আর ওয়ার্কিং, তারা এখন কাজ করতেছে হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, একেবারে হাতে হাত রেখে কাজ করছে পুরুষদের সাথে, ইন অল ওয়ার্ল্ডলি প্রোগ্রাম, সকল সম্মানজনক
কাজে বা যোগ্য কাজে, ওয়ার্ড হচ্ছে যোগ্য, সম্মানজনক বোঝায়। দে আর নাও এবল টু ড্যাশ দেয়ার ওয়ার্থ, তারা এখন সক্ষম কি তাদের যোগ্যতা প্রমাণ করতে, ওয়ার্থ যোগ্যতা কি প্রুভ, তারা এখন সক্ষম হয়েছে কি বলতে তাদের যোগ্যতাটা প্রমাণ করতে। দ্য ড্যাশ টু দ্য ইকোনমি, মাচ টু দ্য ইকোনমি, ব্যাপক অর্থনীতিতে, ব্যাপক আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক কি রাখে, অবদান রাখে, তাই না? অবদান রাখে, অবদান রাখতেছে, দুইটাই হয়, আর কন্ট্রিবিউটিং অথবা কন্ট্রিবিউট, অথবা আর কন্ট্রিবিউটিং, ARERCONTRIBUTING, কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দি কান্ট্রি, রাইট? নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ ম্যান, বর্তমানে এইটা বোঝাপড়ার মধ্যে চলে আসছে পুরুষদের, অফ ম্যান, দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নয়নই সম্ভব না বাই কি করে তাদেরকে ইয়া রেখে, কি অলস রেখে, বাসায় অলস রেখে সম্ভব না কোনো উন্নয়ন, এই অর্ধেক জনসংখ্যাকে বাসায় অলস ভাবে ফেলে রেখে সম্ভব না কোনো উন্নয়ন বাই কিপিং, রেখে, হ্যাঁ কি মানে রাখা। এইটা আসলে অ্যাডপ্ট না, শব্দ হচ্ছে অ্যাডাপ্ট, ঠিক আছে? অ্যাডাপ্টিং, ADAPTING, অ্যাডাপ্টিং, খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, ডেভেলপ অ্যাজ ওমেন আর অ্যাডাপ্টিং এন্ড নাও ম্যান এন্ড ওমেন আর অ্যাডাপ্টিং, তাদের নিজেদের মধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে উইদিন দ্য চেঞ্জিং সোসাইটি, কিন্তু সেটা কি পরিবর্তিত সমাজের সাথে সাথে। দ্যাটস অল, কঠিন না যাই বলো। ওকে, তারপরে দেখি, এটা আমি আমার এখন ভার্বের ক্লাসে করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, হ্যাঁ এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও, এটাও, এটা ডাবল আসছে, সো এটা করাইছি। আচ্ছা এইটা একটু দেখো, দেখি তো, ওকে, ওকে, তাহলে আরো একটা প্র্যাকটিস করি আমরা। স্টাম্বল, হোঁচট খাওয়া, হোঁচট খাওয়া। আচ্ছা, হ্যাভ মানে থাকা, ইভালুয়েট মূল্যায়ন করা, পজেস হচ্ছে অধিকার থাকা, থাকা যদি বলো স্পষ্ট হবে, কনসাল্ট হচ্ছে পরামর্শ করা, পরামর্শ করা, ক্যান পারা জানি, বি জানি, ফাইন মানে পাওয়া বা খুঁজে পাওয়া, এন্ড প্রদান করা, সাধারণত উই হয়ে পড়ে, ফিক্স তো বুঝি ব্যাপারটা, তাই না? এপ্রকার গোজ দ্যাট, প্রবাদ আছে যে এ ম্যান উইদাউট এন এইম, লক্ষ্যহীন মানুষ, ইজ এ শিপ, একটা জাহাজের মতো, উইদাউট এ রাডার, পাল ছাড়া একটা জাহাজের মতো, পালহীন নৌকার মতো। লাইকওয়াইজ, একইভাবে, এ ম্যান উইদাউট এন এইম ড্যাশ রিচ হিজ গোল, ভার্বই দিতে হবে, ভার্বের বেস ফর্ম আগে সাধারণত মোডাল অক্সিলারি বসে, তাহলে ক্যান, তাহলে কি গোল ছাড়া, এইম ছাড়া কি পৌঁছতে পারে না, পারে না, ক্যান নট, তাই না? যে কোনো সময় প্রয়োজনে নট আনতে পারবো, ক্যান নট রিচ হিজ গোল। তারপর হি ড্যাশ হিজ ওয়ে অফ লাইফ, সেটা জীবন চলার পথে হোঁচট খায়, ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ চলার পথে, হিজ ওয়ে অফ লাইফ তার চলার পথে, হি স্টাম্বলস। মজার ব্যাপার হচ্ছে স্টাম্বলস বুঝে না, না বুঝে গেল, আসলে উচিত আমাদের বুঝে নেওয়া, এটা আমি স্টাম্বল, সে হোঁচট খায় কি ইন হিজ ওয়ে অফ লাইফ, তার জীবন চলার পথে। সো এভরি ম্যান শুড ড্যাশ এ ডেফিনিট এইম, এভরি ম্যান শুড হ্যাভ, থাকা উচিত, হ্যাভ মানে উচিত, হ্যাভ মানে থাকা, শুড মানে হ্যাভ মানে থাকা, শুড মানে উচিত, থাকা উচিত, এ ডেফিনিট এইম, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দি চয়েস অফ প্রফেশন, কিন্তু একটা পেশা চয়েস করার চেয়ে আর কোনো কিছুই কঠিন না। সো এটা খুবই কঠিন একটা কাজ, কারণ তোমার হাতের সামনে অনেকগুলো প্রফেশন দাঁড়ানো, তাই তুমি কোনটা চয়েস করবা, বাট ইউ হ্যাভ টু গেট ফিক্সড ইন কেস অফ চুজিং এ প্রফেশন ফ্রম দ্য লট অফ অপশনস, ঠিক আছে? আচ্ছা, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ প্রফেশন, স্টুডেন্টস ড্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, এটাকে খুঁজে পায় খুবই কঠিন কাজ হিসেবে, হ্যাঁ? স্টুডেন্টস ফাইন্ড, দেখো এটা বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট আছে ঘটনাটা, তার পিছনে প্লুরাল, এইজন্য এটা বসে না। স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, মনে করে খুবই কঠিন টু চুজ এ সুইটেবল প্রফেশন, একটা উপযুক্ত পেশা পছন্দ করা, চুজিং প্রফেশন কি পেশা পছন্দ করা, বিকামস ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন হয়ে যায়, কারণ দেয়ার আর মেনি পাথস এন্ড কোর্সেস, কারণ তাদের সামনে কি অনেকগুলি রাস্তা আছে, হ্যাঁ? এই যে বি কিন্তু আর থাকলো না, আলটিমেটলি আমি দেয়ার আর মেনি পাথস এন্ড কোর্সেস ওপেন টু দেম, তাদের সামনে খোলা থাকে অনেকগুলি রাস্তা। দে শুড ড্যাশ দেয়ার এইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটি, দে শুড ফিক্স দেয়ার এইম, তাদেরকে দৃঢ় করা উচিত তাদের লক্ষ্যটা অ্যাকর্ডিং টু কি অনুযায়ী, অ্যাকর্ডিং টু অনুযায়ী কি, অ্যাকর্ডিং টু দি অ্যাবিলিটিস দেয়ার ড্যাশ, তাদের সক্ষমতাটা কতটুকু আছে সেইটা অনুযায়ী, দে আর এন্ডেড, তাদের কতটুকু সক্ষমতা আছে প্রদান করার মতো সেইটা অনুযায়ী তাদেরকে দেয়া হয়েছে যে, হ্যাঁ দেয়া তো, তাই না, প্রদান করা, দান করা, তাদেরকে কতটুকু সক্ষমতা আছে যে সক্ষমতা তাদেরকে দেয়, তাহলে সেইটা অনুযায়ী তাদেরকে কি করতে হবে, প্রফেশন ফিক্স করতে হবে। অল ড্যাশ দ্য সেম অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড, অ্যাবিলিটি সামর্থ্য, অ্যাবিলিটি হচ্ছে সামর্থ্য, ওকে, আর এটা হচ্ছে অ্যাপটিটিউড হচ্ছে দক্ষতা, কেমন? তাহলে কি করতে হবে, অল ড্যাশ দ্য সেম অ্যাবিলিটি, সকলের সমান সামর্থ্য বা দক্ষতা থাকে না, তাহলে অল ডোন্ট পজেস, পজেস দ্য সেম অ্যাবিলিটিস, অথবা অল ডোন্ট হ্যাভ, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা কি দিলাম যে হ্যাভের জায়গায় এভরি ম্যান শুড পজেস, না পজেস না, এটা একেবারে হচ্ছে কি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলতে বোঝায়, উত্তরাধিকার সূত্রে থাকা বলতে বোঝায়, জন্মলগ্ন থেকে যেটা আছে সেই থাকাটাকে বোঝায় অনেকটা পজেস, হ্যাঁ? এই জন্য এখানে পজেস আসছে, অল ডোন্ট পজেস সেম অ্যাবিলিটি, সকলের সমান দক্ষতা বা সামর্থ্য থাকে না। স্টুডেন্টস মে ড্যাশ দেয়ার টিচার, স্টুডেন্ট মে কনসাল্ট দেয়ার টিচার, কি পরামর্শ নিতে পারে কাদের সাথে, তাদের টিচারদের সাথে, কনসাল্ট দেয়ার টিচার কথা বলতে পারে, হু আর এবল টু ইভালুয়েট দেয়ার অ্যাবিলিটিস, যারা কি সক্ষম তাদের মূল্যায়ন করতে সামর্থ্যকে, ইভালুয়েট, এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম,
রাইট ফ্রম ভার্বের আমার ক্লাসটা করো একদম জাস্ট ইজি ব্যাপার। ওকে, তারপরে অ্যাডভাইস, উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। ডেকোরেট, সাজানো। আমি কিন্তু যে কটা রাইট ফ্রম ভার্বে করানো হয়েছে যে কটা করাইনি, ঠিক আছে? ডেকোরেট, সাজানো। বিগিন, আরম্ভ হওয়া, নট আরম্ভ করা, হ্যাঁ, আরম্ভ হওয়া। কাম, আসা। রিড, পড়া। ডেলিভার, প্রদান করা, বক্তৃতা প্রদান করা যায় সেটা, হ্যাঁ, ডেলিভার। টেক, নেওয়া। স্টার্ট, শুরু করা। প্রিজাইড, সভাপতিত্ব করা। বি মানে হওয়া। আমার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক কি অনুষ্ঠান বলে, প্রাইজ গিভিং সেরিমনি, কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ডেশ অফ ইয়েস্টারডে, ডেশ অফ ইয়েস্টারডে, আচ্ছা। কেম কেন বলতেছি, কাম অফ, অনুষ্ঠিত হওয়া। আর এই যে ইয়েস্টারডে আছে, এই জন্য হচ্ছে বারবার পাস্ট, তাহলে কেম অফ, অনুষ্ঠিত হয়েছিল গতকাল। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, ঘটনাটা কিন্তু পাস্টে যাচ্ছে, তাই পাস্টেই যাই আমরা। উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, খুব সুন্দর হবে। দি সেরিমনি ড্যাশ বিগিন এট 3 PM, কয়টা শুরু হয়েছিল 3টা, দেখো সব পাস্টেই যাচ্ছে কিন্তু। আর হেডমাস্টার ড্যাশ প্রিজাইডেড ওভার দি ফাংশন, ফাংশনটা কি করেছিল, সভাপতিত্ব করেছিল আমাদের প্রধান শিক্ষক। এন্ড দ্য এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট ওয়াজ দ্য চিফ গেস্ট, আমাদের শিক্ষামন্ত্রী ছিল কি প্রধান অতিথি। দি ফাংশন ড্যাশ উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন। দি প্রোগ্রাম স্টার্ট মানে শুরু করা, কিন্তু শুরু হয়েছে সে নিজে না, আমরা শুরু করছিলাম। তাহলে এই জন্য এখানে প্যাসিভ, আর প্যাসিভ নিজে নিজে শুরু হয় না, তাহলে ওয়াজ দিয়ে টু বি ভার্ব দিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা আমি বলছিলাম, হ্যাঁ, শুরু হয়েছে উইথ রেসিটেশন, আবৃত্তির মধ্য দিয়ে, কিসের, হোলি কোরআনের, পবিত্র কোরআনের। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, কি পড়ে শোনাইছিলেন অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদনটা বক্তৃতা আকারে দিয়েছিলেন বা পড়ে শুনিয়েছিলেন কি আমাদের একজন সিনিয়র টিচার। তাহলে সব কিন্তু পাস্ট, একটু যদি ভালোভাবে বুঝো, একটা বুঝলে হয়ে যাচ্ছে, ঘটনাটা ধরতে হবে এটা কোন কনটেক্সটে, প্রেজেন্টে না পাস্টে, হ্যাঁ। ওয়ান অফ সিনিয়র টিচার্স রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, দি অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ, একেবারে সংক্ষিপ্ত একটা উৎসাহমূলক বক্তব্য। তাহলে কি হবে এখানে, ডেলিভার্ড, নাম্বার 8। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, এই যেটা, আর এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, এই যেটা ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ। তাহলে এইখানে যে ভার্বটা হবে সেটা হচ্ছে নন ফাইনাল, তাহলে অ্যাডভাইজিং আস, কি আমাদেরকে উপদেশ দিয়ে, হ্যাঁ, বানান করে ঠিক এখন তোমরা কিন্তু লিখো এখানে যেটা আছে প্রত্যেকটা, অ্যাডভাইজিং আস টু বি রেগুলার, পরামর্শ দিয়ে কি ধরনের, যে পাঠ্যমনোযোগী হতে হবে, স্টাডিজ, পড়ালেখা, এন্ড টেক পার্ট, এবং কি করতে হবে, আমাদেরকে অংশগ্রহণ করতে হবে ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধে। টেক পার্ট, অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, এই হচ্ছে ব্যাপার। এটা করিয়েছি তোমাদের, এটা করাইনি, প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস এভরি ইয়ার, এটাও করাইনি। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই দুইটা করে নেওয়া, জাস্ট এই দুইটা, এটা আর এইটা হচ্ছে শুধুমাত্র নতুন, এছাড়া বাকিগুলি তোমাদের পড়ানো হয়েছে রাইট ফ্রম ভার্ব 100%। আমি আবার বলতেছি, এটা যদি তুমি করে নাও কমন পড়বে, একটু কষ্ট হলেও রাইট ফ্রম ভার্বটা বিশাল একটা টপিক, কাইন্ডলি করে নাও, যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছি। তো এটা নিয়ে কারণ কথা থাকার কথা, এমনভাবেই চেষ্টা করেছি ক্লাসটা। ওকে, তো আমি হচ্ছে জাস্ট এই দুইটা একেবারে তোমাদের নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। আমি নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সব মিলিয়ে এই কয়টা পর্যন্ত হচ্ছে কি মিনিং অনুযায়ী চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, আর এই কয়টা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। আমার একমাত্র অ্যাফার্মেটিভ 26 স্টুডেন্টরাই জানে আমি চেঞ্জিং সেন্টেন্সের উপর পেইড দিয়েছি, বিশেষ করে কেমন ক্লাস দিয়েছি, মানে ইচ এন্ড এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু দেম। এইটা নিয়ে ওদের আর ফার্দার জীবনে কখনো কোনো প্রবলেম হবে না এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। এবং তোমরা সবচেয়ে যেটাকে কঠিন পাবো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের, এর চেয়ে ভালো ক্লাস ওরা স্বীকার করবে কোথাও পাবে না, একদম সিম্পল হিসাব, কোথাও পাবে না। তো যারা করতে পারো না তারা আমি বলবো তোমার লাইফের জন্য একটা বড় মিস, অনস্বীকার্য ব্যাপারটা, একেবারে তোমার লাইফের জন্য বড় একটা মিস। ওকে, যাই হোক, কথা এখন খুব বেশি বলার সুযোগ নাই, আমরা একেবারে ডিরেক্টলি ক্লাসে চলে যাবো। ওকে, কি যে হচ্ছে, আচ্ছা একেবারে একেবারে ডিরেক্টলি ক্লাসে। ওকে, তো এখানে অনেক বিষয়, মেলা বিষয় আমার কাজ করতে হবে এখানটাতে। 10টা মার্কস, এই 10টা মার্কসের জন্য আমাকে সেভাবেই পড়তে হবে। ওকে, প্রথমেই এইটা থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে, আমি সেইখানটাতে হিট করছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আচ্ছা দেখি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট যা থেকে তাই একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, নট আনতে হয়, ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দ করতে হয়, তারপর বাকি যা আছে। আর অ্যাফার্মেটিভ যদি ভেরি থাকে, নেগেটিভ বাকি শেষে ভেরির পরিবর্তে অ্যাট হয়। যেমন আমি যদি বলি, এই যে এইখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, আমার বিপরীত শব্দের একটা কাজ আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি, যেমন ভালো, খারাপ, বন্ধু, শত্রু, নৈতিক, অনৈতিক, মরণশীল, অমর, নিয়মিত, অনিয়মিত, সক্রিয়, নিষ্ক্রিয়, জ্ঞানী, অজ্ঞ, মনোরম, অপ্রীতিকর, অনেস্ট, ডিসঅনেস্ট, সততা, অসততা। এইভাবে আমি চেষ্টা করেছি যেগুলি সবচেয়ে বেশি কমন ওই শব্দগুলি দিয়ে দেওয়া। দেখো, যেগুলি সবচেয়ে বেশি কমন এই শব্দগুলি দিয়ে দেওয়া। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, তোমাদের সাথে, আমার সাথে তোমাদেরকেও ক্লাসে সুন্দরভাবে করে যেতে হবে, যেন কোথাও কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারো, যে স্যার এখানটাতে আমি বুঝিনি। হ্যাঁ, ওকে, এরপরে আসবে না দোষে দোষ। এইখানটাতে আমার মনে হয় আমার ক্লাস করার পর সবচেয়ে ইজি এইখানে দোষে দোষ তোলা, শুধু গ্রামাটিক্যাল হিসেবটা বুঝলে মোটামুটি হয়ে যায়, বিশ্বাস রাখো। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ,
যদি এখানে অনেক কথা বলতে হবে চেঞ্জিং সেন্টেন্স বলতে গেলে, কিন্তু আমার কাছে মার্কস তোলা জানার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন মার্কস পাওয়া। ভালো খেলে তুমি উম, ভালো খেলে তুমি একটা ম্যাচ জিততে পারবা, কিন্তু আলটিমেটলি ডিফেন্স দিয়ে তুমি শিরোপা জিততে পারবা। তুমি কি শুধু একটা ম্যাচ জিতবা নাকি শিরোপা জিতবা, তুমি বোঝো এখন ব্যাপারটা। শিরোপা জিততে হলে ভালো খেলার পাশাপাশি তোমাকে একদম জায়গাতে হিট করতে হবে। অত কিছু এখন জানবো না আমি, সরাসরি যা আসবে পরীক্ষায় সে আলোচনায় বেহুদা কিচ্ছু না। ওকে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আবার বলছি, সাবজেক্ট একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, নট দিতে হবে, ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দ প্লাস বাকি বাকি অংশ যা আছে, বাকি শব্দ না বাকি শব্দও বলা চলে। ওকে, সিম্পল উদাহরণ দিব আমি একেবারে সিম্পল। ওকে, সিম্পল উদাহরণ দিব, যেমন আমি যদি বলি মিম মিম ওয়াজ বিউটিফুল। আচ্ছা, এই ক্ষেত্রে মিম তারপর অক্সিলিয়ারি ভার্ব এই আছে এখানে অক্সিলিয়ারি, তাহলে বাইরেও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, মিম ওয়াজ তারপর একটা নট দিব, নট তারপর অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বিউটিফুল, এইটার বিপরীত শব্দটা হচ্ছে আগলি। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ করছি, এটা কাছাকাছি, যেমন নুসরাত নুসরাত ইজ ভেরি ক্লেভার। আচ্ছা, এইটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কেমন হবে? তাহলে হবে নুসরাত ইজ নট ফুলিশ। ক্লেভারের বিপরীত ফুলিশ, আর এই যে ভেরি, ভেরির পরিবর্তে শেষে হচ্ছে এট অল। দ্যাটস অল, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এখন কথা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কেমন হবে? যেমন ধরো যে রানা লাভস প্রীতি, নেগেটিভ করতে বলছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সাবজেক্ট থাকলেও অক্সিলারি ভার্ব আনতে হবে, না থাকলেও অক্সিলারি ভার্ব আনতে হবে। যেহেতু নাই, যখন না থাকবে অক্সিলারি ভার্ব তখন আসতে হবে ডু নট, ডাজ নট, ডিড নট। এই ক্ষেত্রে যে ব্যাপারটা কখন ডু নট, কখন ডাজ নট, কখন ডিড নট, এটা একটা ফ্যাক্ট। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ নট, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে হচ্ছে ডিড নট, আর যদি দুইটার কোনোটাই না জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হচ্ছে ডু নট। এবং ডু ডিড ডাজের পর ডু ডাজ ডিড ডু এরপর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ডাজ নট লাভ এটা বিপরীত শব্দ হচ্ছে হেট, এই যে বিপরীত শব্দ দিলাম হেট প্রীতি। এই হচ্ছে ইস্যু, জাস্ট এই হচ্ছে ইস্যু, ফাইন। তাহলে রানা ডাজ নট হেট প্রীতি। আচ্ছা, এগুলো হচ্ছে বিপরীত শব্দ আমি দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখন এইখানে কিছু নিয়ম আছে, যেমন যদি অনলি থাকে বা অ্যালোন থাকে অ্যাফার্মেটিভে তাহলে হচ্ছে নেগেটিভে নান বাট, যদি অনলি অ্যালোন দিয়ে ব্যক্তি বোঝায়, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, হ্যাঁ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, জাস্ট এই শব্দগুলি থেকে আর কোনো কাজ নাই, খালি অনলি পরিবর্তে নান বাট, নাথিং বাট বা নট মোর দ্যান নট লেস। যদি অনলি বা অ্যালোন দিয়ে হচ্ছে বস্তু বোঝায়, যেমন অনলি রোজ ইজ বিউটিফুল, তাহলে এটা তো কোনো ব্যক্তি না, তাই না, অর্থাৎ বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে অনলির ক্ষেত্রে রোজের আগে নাথিং বাট, নাথিং বাট রোজ ইজ বিউটিফুল, একেবারে সংক্ষেপে কথা। তারপরে ধরো যে অনলি দিয়া হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড, এটা দিয়ে বয়স বা সংখ্যা বোঝাইছে, তাহলে হি ইজ নট মোর দ্যান 20 ইয়ার্স ওল্ড, শেষ। ওকে, তারপরে ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিডেড টু, এইগুলি থাকে হচ্ছে ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা ক্যান নট হেল্প আর ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি। উদাহরণটা দিই এটার, কি আই মাস্ট হেল্প দ্য পোর, এই ক্ষেত্রে আই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট বাট হেল্প দ্য পোর, কি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে, যদি মাস্টের পরিবর্তে তুমি ক্যান নট হেল্প দাও, আই ক্যান নট হেল্প, তারপরে যে ভার্বটা থাকে ভার্বের সাথে আইএনজি, হেল্প আছে, এই হেল্প কিন্তু এই হেল্প না, এটা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প, আর এই হেল্পের ভার্বের সাথে আইএনজি, হেল্পিং দি পোর। এখন বলতে স্যার এটা তো বুঝলাম না, এখন যদি ধরো হেল্প না থাকে ডু থাকে তাহলে ক্যান নট হেল্প ডুইং দি ওয়ার্ক বা যাই থাকতো সেটা। তারপর কুড হ্যাড টু থাকলে হচ্ছে কুড নট বাট ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড নট হেল্প ভার্বের সাথে আইএনজি, এই হচ্ছে ব্যাপার। তারপর বুথ ডট এন্ড যদি থাকে তাহলে হচ্ছে নট অনলি বুথের জায়গায় বাট অলসো এন্ডের জায়গায়, শেষ, আর কোনো কাজ নাই। অলওয়েজ যদি থাকে কোথাও, অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ হবে, হ্যাঁ, হি অলওয়েজ বিজি, হতে পারে না এরকম যে হি ওয়াজ অলওয়েজ বিজি, কি মানে হি ওয়াজ নেভার আইডল, বিজি ব্যস্ত, আইডল অলস, সে কখনোই অলস ছিল না, অর্থাৎ সে সবসময় ব্যস্ত ছিল, এই হচ্ছে ব্যাপার। চিরন্তন সত্য থাকে ইন্টারোগেটিভ করে দিতে হয়, যেমন হচ্ছে অনিশ্চিত বেস্ট পলিসি, ইজেন্ট অনিশ্চিত বেস্ট পলিসি, শেষ কাজ। আর ইন্টারোগেটিভ কি, প্রথমেই অক্সিলারি ভার্ব নিয়ে আসা। ওকে, তারপর অ্যাজ সুন অ্যাজ যদি থাকে নো সুনার হেড, অ্যাজ সুন অ্যাজ নো সুনার হেড, তাহলে নো সুনার হেড থাকে অ্যাফার্মেটিভ অ্যাজ সুন অ্যাজ। তারপর আর দিয়ে একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ থাকে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে নেগেটিভ হচ্ছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বাকি অংশ। যেমন আচ্ছা, যদি এইখানে বিসাইডস, আচ্ছা এটা না, যদি ধরো থাকে টু ডট টু প্লাস ভার্ব, এই পাশে হচ্ছে সো ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কারেন্ট অথবা কুডেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এই হচ্ছে ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্ট যে নিয়মটা সেটা হচ্ছে এখন ওই প্রথম আসে, বেসিক্যালি আসে হচ্ছে সাধারণত এই যে এই নিয়মটা থেকে, আর এখন যেটা দিচ্ছি সেটা থেকে, এর বাইরে আসবে না, যাও বলে দিলাম, এই দুইটা নিয়ম থেকে আসবে আমাদের পরীক্ষাতে, এই দুইটা নিয়ম থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। কি বাবা কাজ কর, হুম হুম আচ্ছা, টু, আচ্ছা এইগুলি থেকেও আসে না,
সবচেয়ে ইম্পর্টেন্ট এই নিয়মটা, তাহলে ইম্পর্টেন্ট কোনটা কোনটা 5 স্টার। এই নিয়মটা, এই দুটা নিয়ম, এই দুইটা নিয়ম করলেও তোমাদের হবে। আচ্ছা, যদি ধরো যে থাকে এভরিযুক্ত শব্দ, এভরিযুক্ত শব্দ, অথবা যেমন এভরিবডি, এভরিওয়ান, এভরি, সাম, নো, এনি, এই জাতীয় যুক্ত শব্দ থাকলে নোটা আবার এখান থেকে নো হচ্ছে নেগেটিভের ব্যাপার এটা। যুক্ত শব্দ যদি থাকে অ্যাফার্মেটিভে তাহলে হচ্ছে এখানে দেয়ার ইজ নো প্লাস যুক্ত শব্দ, প্লাস যুক্ত শব্দ বাট প্লাস ভার্ব থেকে বাকি সব অংশ, বাকি সব অংশ, এই হচ্ছে ব্যাপার। এখন যদি আমি একটা উদাহরণ দেখি এখান থেকে, তাহলে তাহলে আচ্ছা এখানে দেয়া ছিল তো, হ্যাঁ এখানে দেয়া ছিল যে অল যদি থাকে সেক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য। কেমন? তাহলে আমি একটা উদাহরণ সরাসরি যাই, এখানে আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা তাহলে ধরো কি বাই রিসিভিং এডুকেশন, এডুকেশন উই ক্যান বি পাইলট, তাহলে নেগেটিভ করবো। যদি বাই থাকে সেক্ষেত্রে হচ্ছে উইদাউট রিসিভিং এডুকেশন উই ক্যান নট, এই যে বাই পরিবর্তে উইদাউট, আর এখানে অক্সিলারি ভার্বের পর নট শেষ, বি পাইলট। অল লাভ ইউ, নেগেটিভ করতে হচ্ছে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বা নোবডি, যাই করি না কেন, নোবডি বাট লাভ ইউ। এখন এই জাতীয় শব্দগুলি থাকলে, এই যে এই জাতীয় শব্দগুলি থাকলে, তারপর হচ্ছে আর কোনটা জানি, হ্যাঁ এই জাতীয় যদি শব্দগুলি থাকে সেক্ষেত্রে তুমি নান দিয়েও করতে পারো। যেমন অল লাভ ইউ, এটাকে যদি তুমি করো তাহলে নান বা নোবডি, এই ক্ষেত্রে যদি নান বা নোবডি যোগ করো, একেবারে যদি নিয়মটাও আমি দিই সেই ক্ষেত্রে অথবা, হ্যাঁ এই যে নো যুক্ত শব্দ, তাহলে নান বা নোবডি বা নো ওয়ান, হ্যাঁ প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব না দিলেও সমস্যা নেই, অক্সিলারি নাও হতে পারে, বিপরীত শব্দটা করতে হবে এখানটাতে। যেমন হচ্ছে অল লাভ ইউ, নো ওয়ান বা নোবডি হেটস ইউ, এই হচ্ছে ব্যাপার। তোমার এটা ফলো করার দরকার নেই, তুমি এইটা ফলো করো, দেয়ার ইজ নোবডি বাট লাভ ইউ, এই হচ্ছে হিসাব আমার। অ্যাফার্মেটিভ নেগেটিভ যে দুইটা দিয়ে আমি খুব কম্পালসারি দেখা দিয়েছি সেই দুইটাই কমন, জাস্ট সেই দুইটাই কমন, বাকি যে আসবে না আমি বলতেছি না, আসার সম্ভাবনা একেবারে কিনা 2%, একেবারে 2%। এখন তুমি বুঝো কিভাবে করবা। যেমন হচ্ছে ধরো কি হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এইখানটা থেকে হি ইজ সো উইক, এই যে তাহলে সো ডট দ্যাট, তারপর সাবজেক্ট হি, ক্যান নট অথবা কুড নট ওয়াক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখন যদি আমি একটু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দেখি, জাস্ট বিপরীত ব্যাপারটা আর কিছুই না। যদি আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দেখি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে ওইটাই জাস্ট বিপরীত, তবে যেটা একটু অন্যরকম হবে। যেমন ধরো হতে পারে নান, নোবডি, এইগুলি থাকলে হচ্ছে অথবা দেয়ার ইজ নো প্লাস যুক্ত শব্দ প্লাস বাট অথবা হু, এরকম যদি থাকে, প্লাস যদি অনেক কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে এভরিবডি বা এভরিওয়ান, অথবা প্লাস অথবা ইত্যাদি যুক্ত শব্দ, হ্যাঁ ইত্যাদি যুক্ত শব্দ প্লাস বিপরীত হতেও পারে, নাও হতে পারে, যদি নান বা নোবডি দিয়ে থাকে তাহলে বিপরীত আসবে, আর যদি দেয়ার ইজ দিয়ে থাকে তাহলে বিপরীত আসবে না। এইটার ক্ষেত্রে বিপরীত, আর এইটার ক্ষেত্রে কিন্তু বিপরীত না, যুক্ত শব্দ। যেমন আমি যদি বলি নোবডি লাভস ইউ, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি এভরিবডি হেটস ইউ। আবার যদি অন্য উদাহরণটা বলি, যেমন হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট লাভস ইউ, সেক্ষেত্রে যদি এইটা অ্যাফার্মেটিভ করতে যাই তাহলে কি হবে, এইটুকু তো বাদ, হ্যাঁ এইটুকু বাদ, তাহলে দেয়ার ইজ নোবডি পড়বে এভরিবডি, এই বাদ পর্যন্ত বাদ, বাকি যা আছে লাভস ইউ। একটু দ্রুত হলেও একটু বুঝে নিও ব্যাপারটা। অর্থাৎ নান বা নোবডি যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান, এগুলোর পর তারপর হচ্ছে বিপরীত শব্দটা দিতে হবে এখানে। আর যদি দেয়ার ইজ নো যুক্ত শব্দ থাকে বা দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নো মাদার, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে জাস্ট কি এভরি যুক্ত শব্দ, এভরি, সাম ইত্যাদি যুক্ত শব্দ প্লাস দ্বিতীয় ভার্ব থেকে বাকি সব, ভার্ব থেকে বাকি সব, এই যে যেমনটা হচ্ছে দেয়ার ইজ নোবডি, এটার জন্য এভরি যুক্ত বা সাম যুক্ত বা এভরি যুক্ত শব্দ এভরিবডি, তারপর দ্বিতীয় ভার্ব, এই যে না বাকি সব দ্বিতীয় ভার্ব থেকে, এই হচ্ছে জাস্ট হিসেবটা। কাজটা কঠিন না, হয়তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আলটিমেটলি এটা যে খুব কমন তা কিন্তু না, কমন হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা যদি বুঝো তাহলে হয়েছে আমার পরীক্ষার জন্য বেসিকের সময় বেসিক। আচ্ছা এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভটা কেমন, প্রথমেই অক্সিলারি ভার্ব প্লাস সংক্ষেপে একটা নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, কিন্তু নটটা একটু নট বাদ। যেমন হচ্ছে আসাদ ইজ নট এ গুড ম্যান, এটা যদি ইন্টারোগেটিভ করি প্রথমে অক্সিলারি ভার্বটাকে ইজ, আসাদ এ গুড ম্যান, এই চিহ্ন না দিলে তোমার পুরো কাজ বৃথা। ইজ আসাদ এ গুড ম্যান,
আচ্ছা এই ক্ষেত্রে যদি নটটা না থাকতো তাহলে নট দিতাম, যেমন আসাদ ইজ আ গুড ম্যান। এই ক্ষেত্রে যদি আমি করি তাহলে কি প্রথমে অক্সিলারি ভার্ব ইজ অ্যান আসাদ আ গুড ম্যান, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখন এইটা গেল। এখন যদি মনে করি যে নেভার থাকলে এভার, হ্যাঁ, আই নেভার গো টু চিটাগাং, আই হ্যাভ নেভার গন দেয়ার। আচ্ছা ধরো এইটা আছে, তাইলে প্রথমে অক্সিলারি ভার্ব এই যে হ্যাভ আই নেভারের পরিবর্তে এভার গন দেয়ার, এটা কি গন দেয়ার, এই যে প্রশ্ন করছি দিতেই হবে। তারপর যদি থাকে ধরো যায় নান, এভরি, নো, সাম ইত্যাদি যুক্ত শব্দ বা অল, সেক্ষেত্রে হচ্ছে হু হুইচ দ্যাট বা হু দিয়ে, হুইচ দ্যাট নাই, হু দিয়ে, নট থাকলে নট আবার বাদ হয়ে যায়, যেমন নান বিলিভস ইউ। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, হু দিলাম, নটটা এমনি বাদ হয়ে যাবে যেহেতু নান আছে, তাহলে বাকি যা আছে হু বিলিভস ইউ, হু বিলিভস ইউ। একমাত্র ব্যতিক্রম ইন্টারোগেটিভ, এই হু দিয়ে করলে অক্সিলারি ভার্ব ছাড়াও ইন্টারোগেটিভ হয়, একমাত্র ব্যতিক্রম, জাস্ট কিপ ইট ইন মাইন্ড। ওকে, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে হু হুইচ দ্যাট দিয়ে থাকলে কি হতে পারে, নান, এভরি, এগুলো। আরেকটা উদাহরণ যদি আমি করি তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে হচ্ছে হু, নট, এটা তো নাই, তাহলে নট আনতে হবে। আর নট যদি আমি আনতে যাই তাহলে অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই না, না থাকলে ডু ডাজ ডিড, তাহলে যেহেতু এস বাই এস তাহলে অবশ্যই ডাজ, তাহলে হু ডাজন্ট, নট আনলাম তাহলে হু ডাজন্ট, কারণ আমি তো এই যে আলাদা করে নট লিখতে পারবো না, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, লাভ হার চাইল্ড, এই হচ্ছে ব্যাপার। জাস্ট এই ব্যাপারটুকু তুমি আরো 10 বার দেখো, এই বিষয়টা আরো 10 বার দেখো, আমার অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে ক্লাস, বুঝতেছো ব্যাপারটা। ওকে, হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তারপর আরো যদি আমি এখন যদি আমি বলি হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এটা কি করবো, হ্যাঁ, হু যুক্ত শব্দ থাকলে এভরি, এখন মাদার দিতে হবে সেটা তো আমি জানি না, তাই না, তাহলে আমি দিতে পারি এভরিওয়ান, তাহলে নট তো আমি রাখতে পারবো না এই সেন্টেন্সটাতে, তাই না, তাহলে এভরিওয়ান, তাহলে নট দিয়ে তো রাখতে পারবো না, অক্সিলারি ভার্ব রাখতে পারতেছ না, এই যে লাভ, আর এই যে ডাজ নট ছিল, এই জন্য এস বাই এস, লাভস হার চাইল্ড। তুমি ঠিকঠাক মতো বুঝলে একটা দিয়া 1000 করতে পারবা। একটা কথা আছে না যে পোলার মতো পোলা একটা হইলেই যথেষ্ট, আবার নাই মামার কানা মামাও ভালো, হ্যাঁ, পোলার মতো পোলা বুঝার মতো একটা বুঝো, তাইলেই হয়েছে কাজ। ওকে, আই থিঙ্ক অনেক স্পিডে যাচ্ছি আমি, কিন্তু তোমরা তো ওয়ান শট, তাই না, তোমাদেরকে বুঝতে হবে, তাড়াতাড়ির মধ্যেই বুঝতে হবে। ওকে, তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শেষ, এখন হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। ওকে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি নিয়ম এইটা কমন, আর বাকিগুলো কমন না, কিন্তু আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে যাবো। মোহাব্বত তু হে কি হে লাজমিনা, এটা হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। আচ্ছা এখানটাতে আমি দেখবো একটু কি আছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আগে লিখি আমি, যেমন হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, এটাকে আমি এক্সক্লামেটরি করবো, ফাইন। তাহলে প্রথমেই হচ্ছে হাউ অথবা হোয়াট অথবা এন, এইটা একটা অপশন, এইটা একটা অপশন। যদি আর্টিকেল অথবা এন থাকে অ্যাডজেক্টিভের আগে তাহলে হচ্ছে হোয়াট অথবা এন, যদি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল থাকে অথবা এন তাহলে হোয়াট অথবা এন, আর যদি না থাকে তাহলে হাউ, সিম্পল হিসাব, প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত অংশ প্লাস সাবজেক্ট ভার্ব বাকি অংশ। ওকে, ভেরি থাকলে এটা একটু লিখে নাও, ভেরি থাকলে বাক্য থেকে উঠে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, লিডস আ ভেরি মিজারেবল লাইফ, এক্সক্লামেটরি করতে বলছে, তাহলে কি হোয়াট এ অথবা এন, যেহেতু এ বাইন আছে হোয়াট, ভেরি উঠে যাবে, তাহলে কি হোয়াট মিজারেবল লাইফ, হোয়াট মিজারেবল লাইফ প্লাস সাবজেক্ট হি প্লাস ভার্ব লিডস, শেষ, এক্সক্লামেটরি করা শেষ আমার। তারপরে আরেকটা উদাহরণ দেখি, ইউ আর ভেরি স্ট্রেঞ্জ, এটাকে যদি করি আমি তাহলে এ অথবা এন নাই, তাহলে হাউ, এই যে স্ট্রেঞ্জ সাবজেক্ট ভার্ব ইউ আর, শেষ কাজ। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, তো আমি দেখি আবার দিলাম কিনা, এই নিয়মটা একটু দেখি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, ফাইন। প্রথমেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা ভার্ব যুক্ত অংশ প্লাস বাকি অংশ, বাক্য থেকে ভেরি উঠে যাবে, যেমন বাক্যে ভেরি আনতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে, এটার জন্য যে ভুল হবে তা না, পূর্বে। একটা উদাহরণের মাধ্যমে চেষ্টা করতেছি ক্লিয়ার করার ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে হাউ অনেস্ট হি ইজ, এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি, এইটাকে যদি আমি অ্যাসার্টিভ করি প্রথমেই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কোনটা, ভার্বের আগে, এটা হচ্ছে সাবজেক্ট হি, তারপর হচ্ছে ইজ, তারপরে 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 হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত অংশ বা অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ, তাহলে কি হবে অনেস্ট, আর কিছু নেই। ওকে, এখন এইখানে একটা কথা বলেছি যে বাক্যে ভেরি আনতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, ইজ অনেস্ট, তাহলে এটার আগে আমি ভেরি বসাই দেব, শেষ কাজ, জাস্ট এইটুকু কাজ, আসবে এই দুইটা নিয়ম থেকে, এর বাইরে আসবে না তোমার, অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, বাট তারপর আমি দিয়ে দিচ্ছি আরেকটা উদাহরণ দেখি, হোয়াট এ লাক্সারিয়াস লাইফ
ইউ গট। এইটাকে যদি আমি অ্যাসার্টিভ করি, প্রথমে সাবজেক্ট ইউ গট এ লাক্সারিয়াস লাইফ। আচ্ছা, এই ক্ষেত্রে এই লাক্সারি এটা হচ্ছে দেখে, তাহলে এখানে একটা ভেরি নিয়ে আসবো। শেষ কাজ, কাজ শেষ একদম। আর কিছু করবো না এক্সাম্পল থেকে অ্যাসার্টিভ। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা মিনিং এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে দেখো যদি আমি একটু দেখো তোমরা আমাকে দাও। হ্যাঁ, যদি হচ্ছে এক্সক্লামেটরি থেকে আসে, এক্সক্লামেটরিতে ইফ, হ্যাড, উড, দ্যাট, তারপর হচ্ছে অয়ার দিয়ে থাকে, তাহলে হচ্ছে ওই পাশে উইশ, এগুলির পরিবর্তে উইশ। আর যদি হুররে, ব্রাভো, আচ্ছা যেমন দুটো উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি। নিজের উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে হচ্ছে খুশি বোঝালে, ব্রাভো হচ্ছে খুশি বোঝালে, এলাস হচ্ছে হতাশা বা দুঃখ বোঝালে। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ফাইন, দেখো হুররে এরপরে এক্সক্লামেশন সাইন, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটাকে বলা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তো এরকম যদি থাকে হুররের পরিবর্তে বা ব্রাভোর পরিবর্তে বা এলাসের পরিবর্তে, ইটস এ ম্যাটার অফ গ্রেট জয়, যদি আনন্দ বোঝায়। আর যদি দুঃখ, গ্রেট জয় বা রিজয়েস, এটা যদি আনন্দ বোঝায়, আর যদি দুঃখ বোঝায় তাহলে হচ্ছে সরো, আর যদি বিস্ময় প্রকাশ করে তাহলে হচ্ছে সারপ্রাইজ। হুররে এখানে আনন্দ বোঝাইছে, উল্লাস বোঝাইছে, ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট দ্যাট। হ্যাঁ, তারপরে ওই বাকি যেটা আছে সেটা শেষ কাজ। উপরেরটা যদি আমি দেখি, ইফ আই ওন দ্য গেম, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে ইফের পরিবর্তে হচ্ছে সাবজেক্ট আর উইশ, তাহলে আই উইশ, এটা শুধু ইফের পরিবর্তে না, উড দ্যাট যদি থাকে, যেখানে উড দ্যাট আই ওন দ্য গেম, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তারপর হচ্ছে ওয়ার আই এ কিং, তাহলে এগুলোর পরিবর্তে হচ্ছে সাবজেক্ট আর উইশ আর বাকি যা আছে, ঠিক আছে? আই ওন দ্য গেম। এখন ধরো এখানে যদি থাকতো উড দ্যাট আই ওন দ্য গেম, তাহলে কি আই উইশ আই ওন দ্য গেম। এই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর কিছু নাই এখানে। আর সেটা হচ্ছে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এটা একটা ব্যাপার আছে, তাই না? যদি ইম্পারেটিভে লেটস বা লেটাস থাকে, তাহলে অ্যাসার্টিভ হচ্ছে উই শুড। উই শুড, যেমন লেট আস সলিড, তাহলে এই লেটাসের পরিবর্তে হচ্ছে উই শুড, তারপর বাকি যা আছে সলিড। তাহলে উই শুড যদি থাকে অ্যাসার্টিভে, তাহলে ইম্পারেটিভ হচ্ছে লেটাস প্লাস ভার্ব, বাকি অংশ। শেষ কাজ, এখানে কিছু বলার মতো নেই, জাস্ট যেখানটাতে আছে আমি সেইখানটা আলোচনা না করলেও পারি না, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কেমন? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ দিয়ে শুরু হয় বা ইউ দিয়ে থাকে, তবে ইম্পারেটিভ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। হ্যাঁ, আর কিছুই না। যেমন ইউ হ্যাভ বিন ক্যারিং, এই যে একটা অক্সিলারি ভার্ব, এই যে একটা অক্সিলারি, এই যে ভার্বের সাথে আইএনজি ইউ দিয়ে আছে, তার মানে এই যে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বাকি যা আছে এই যেখান থেকে বাকি যা আছে। শেষ কাজ। তারপর করিম উইল, আর যদি অন্য সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ থাকে, তবে লেট প্লাস ওই সাবজেক্টের অবজেক্ট, যেমন মিস্টার করিম উইল হ্যাভ গন দেয়ার, ঠিক আছে? তাহলে অন্য কোনো সাবজেক্ট দিয়ে আছে, এই যে লেট, তারপর এই যে সাবজেক্টের অবজেক্ট লেট মিস্টার করিম, তারপর ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্ম, বাকি যা আছে। যেমন উই ফাইন্ড দ্য গ্যাপ, উই ফাইন্ড দ্য গ্যাপ, এইটাকে যদি আমি ইম্পারেটিভ করি, তাহলে কি লেট আর এই যে সাবজেক্টের আস, লেট আস ফাইন্ড দ্য গ্যাপ। লেট আস উই শুড লেট আস, মাথায় রাখতে হবে কিন্তু। এইখানে কিন্তু যে উই শুডই ছিল এমনটা কিন্তু না, কিন্তু উই শুড থাকলে লেট আসই হবে, আবার লেট আস থাকলে উই শুডই হবে, এটা কনফার্ম। এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমি তোকে জাস্ট কয়েকটা নিয়ম বলবো, এই কয়েকটা নিয়ম বললে এনাফ। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পলের ক্ষেত্রে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। এই তিনটা একেবারে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, তার মধ্যে এই তিনটা আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রথমত আমরা জানি সিম্পল সেন্স কেমন, কমপ্লেক্স সেন্স কেমন, কম্পাউন্ড সেন্স কেমন। সিম্পল সেন্স কেমন? একটা মাত্র ক্লজ থাকবে। একটা ক্লজ হওয়ার শর্ত কি? অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাল ভার্ব থাকতে হবে। এই হচ্ছে সিম্পল সেন্স, জাস্ট একটা মাত্র ক্লজ। ওকে, জাস্ট একটা মাত্র ক্লজ, আর কিছু না, সিম্পল সেন্স। কমপ্লেক্স সেন্স কেমন? কিছু সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যেমন ইফ, আনলেস, ডু, অল ডু, একেবারে শুনে রাখো, ইফ, আনলেস, ডু, অল ডু, এস, সিন্স, ওয়েন, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইত্যাদি, বাকিগুলি খুব হইতে দ্যাট। এইগুলির সাথে দুইটা ক্লজ থাকতে হবে, জাস্ট দুইটা ক্লজ থাকতে হবে। ওকে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো বলে সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে একটা থাকে মেইন ক্লজ, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পেরেছো? আচ্ছা, আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এন্ড, বাট, অর, এর আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ, জাস্ট এইটুকুই হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। অনেক রাফ হয়ে গেছে, ঘুরি কি ঠিক আছে? ও ঠিক আছে, এইটুকু হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি এখন একেবারে কমন কয়েকটা তোমাদেরকে লিখে দেই, তাহলে এমন দাঁড়াবে নিয়মটা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একেবারে এই কয়টা সুপার কমন বলতে পারো। সিম্পলে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স হচ্ছে ইফ প্লাস দুইটা ক্লজ, কম্পাউন্ড হচ্ছে এন্ড। ওই যে আমি বলছি এন্ড বাট অর আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। ক্লজ হইতে গেলে অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে, এই জন্য ফাইনাইট ভার্বটা কিন্তু রাইট ফর্ম ভার্বে আলোচনা করেছি। এখন যদি বলি ক্লজ কি, ফ্রেজ কি? ক্লজ হচ্ছে এমন একটা শব্দাংশ যেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ হচ্ছে এমন একটা শব্দাংশ যেখানে অনেক কিছু থাকতে পারে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এই হচ্ছে ব্যাপার। আর যদি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, আনলেস প্লাস দুইটা ক্লজ, এখানে হচ্ছে অর, প্রথম ক্লজটি অ্যাফার্মেটিভ হবে। ওকে,
এখানে ইফ নটও দাঁড়াইতে পারে। ইফ নট বলতে ইনটু কংস নেগেটিভ সেন্স প্লাস দুইটা ক্লজ, এই হচ্ছে ব্যাপার। যদি থাকে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি যাই হোক না কেন অ্যাজ সিন্স হয়েন প্লাস দুইটা ক্লজ, এখানে হচ্ছে এন্ড। এইটা সবচেয়ে বেশি কমন। যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবা বা সিম্পল করবা, একটা বিড়ম্বনায় পড়বা, তখন তোমাকে এইটা থেকেই করতে হবে এই নিয়মটা। দেখো সব কিছু এইটার থেকে আসতেছে, মিলে যাচ্ছে এটা। তারপর এইটাতে হচ্ছে টু প্লাস ভার্ব যদি থাকে, এটাতে হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাক্যাংশ, এখানে হচ্ছে এন্ড। আচ্ছা, কি আছে একটা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাক্যাংশ, আর এখানে হচ্ছে দোয়াল দো প্লাস THOUGS প্লাস দুইটা ক্লজ, আর এইখানে হচ্ছে বাট। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা সবচেয়ে বেশি আসে। মাঝে মধ্যে এটা হয় না পরে সময় বা ইন এট ডিউরিং, যেটা এটা আসতে পারে। আরেকটা যেটা সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি একটা নিয়ম আছে, আর কমপ্লেক্স হচ্ছে সাবজেক্ট প্লাস হু অথবা হুইচ প্লাস ভার্ব, ভার্ব বলতে ফাইনাল ভার্ব প্লাস বাক্যাংশ, আর এইখানটাতে হচ্ছে এন্ড। এই কয়টা বিশেষ করে সবচেয়ে বেশি কমন, সবচেয়ে বেশি কমন। এখন আমি যদি একবার ডিরেক্টলি উদাহরণে যাই তাইলে ব্যাপারটা কেমন হয়। এখন প্রথমটাতে আমি যাচ্ছি, ইফ ইউ গো দেয়ার ইউ উইল মিট হার। এটাকে যদি আমি সিম্পল করি, এটা কমপ্লেক্স কিভাবে বলবো? ইফ আছে এবং এরপরে দুইটা ক্লজ আছে, তাই না? এটা এই জন্য আমি বললাম এটা কমপ্লেক্স, কারণ এন্ড বাট অর নাই। এন্ড বাট অর কম্পাউন্ডেড, এর আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। ক্লজ কি? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আমি যদি এটাকে সিম্পল করি তাহলে একটু নিয়মটা যদি দেখি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাক্যাংশ। এই যে বাই গোয়িং দেয়ার, বাকি যা আছে ইউ উইল মিট হার, ইউ উইল মিট হার, শেষ। সেকেন্ড নিয়মটা দেখো, এই কয়টা সবচেয়ে বেশি আসে। সেকেন্ড নিয়মটা হচ্ছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। হি ওয়ার্কড হার্ড or he would fail in the exam. এটা কমপ্লেক্সে আছে, কমপ্লেক্স থেকে ধরে তোমাকে দিবে কি করতে, সরি এটা কম্পাউন্ডে আছে, এই যে অর। হ্যাঁ, তাহলে এটা তোমাকে দিবে হচ্ছে কমপ্লেক্স করতে। কমপ্লেক্স করলে তুমি আনলেস দিয়া করবা, আনলেস এখানে দেখো কম্পাউন্ডে কিন্তু দুইটা ক্লজ দেয়াই থাকে, এটা ক্লজ এটা ক্লজ, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আনলেস দিয়ে তুমি দুইটা ক্লজ করে দিলে এই অরটা উঠাই দিলে হইছে। তাহলে কেমন হইছে? আনলেস হি ওয়ার্কড হার্ড হি উড ফেইল ইন দ্য এক্সাম, এই হচ্ছে ব্যাপার। তারপর আচ্ছা, এইটাকে যদি বলে সিম্পল করতে তাহলে কেমন হবে? আচ্ছা, এটা যদি তুমি ইফ নট দিয়ে করো তাহলে ইফ হি ডিডন্ট ওয়ার্ক, এই যে পাস্ট টেন্স, এই জন্য ডিড নট, নট যেহেতু দিতেই হবে আমার, হার্ড বাকি যা আছে। এখন যদি সিম্পল করতে বলে তাহলে হচ্ছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইডি ওয়ার্কিং, হার্ড বাকি যা আছে। আই থিঙ্ক বোঝা যায়, তোমরা নিয়মগুলি করছো, এখন আমি জাস্ট ধরাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখি এই যে এইটা মোস্ট কমন, বিশেষ করে কম্পাউন্ড থেকে যখন করবো আমরা, we got the news and rushed to the spot. এটা কি? এটা হচ্ছে আমি সিম্পল করবো বা কমপ্লেক্স করবো। প্রায় দুইটা বাদে একটা অর একটা বাট, এই ছাড়া বাকি সবগুলো এন্ড দেয়া। তখন তুমি কোনটা করবা? কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে, কমপ্লেক্স করতে গেলে বড় বিড়ম্বনা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জায়গাতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিয়মটা ফলো করতে হবে। আমি একদম প্রত্যেকটা বার এই কথা স্পষ্ট করে বলে দিয়েছি, যে এই নিয়মটা শিখে ফলো করতে হবে যখন তুমি এই প্রবলেমটাতে পড়ে যাবা। হ্যাঁ, এই পাঁচটা কিন্তু সবচেয়ে কমন আমি দিয়ে দিয়েছি। তাহলে সিম্পল যদি করি বা কমপ্লেক্সই করি, প্রথমে কি কমপ্লেক্স এস সেন্স হয়, আচ্ছা দিলাম এস সেন্স হয়, আর দেওয়া লাগবে না। এস দেখো তো কম্পাউন্ডে এই যে একটা ক্লোজ আর এই যে একটা ক্লোজ, কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্লোজ কেন, এখানে তো সাবজেক্ট নাই, সাবজেক্ট আসলে আছে এন্ড বাট পরের আগে এবং পরে, এন্ড বাট পরের কম্পাউন্ড সেন্স এন্ড বাট পরের আগে এবং পরে যদি একই সাবজেক্ট থাকে, অর্থাৎ এইখানে যেই সাবজেক্ট এইখানে যদি সেই সাবজেক্ট থাকে, তাহলে তোমাকে এই সাবজেক্টটা দিয়ে দিবে না, কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে এখানে একটা সাবজেক্ট আছে। না থাকলে তো হবে না, এটা ক্লোজ, আর ক্লোজ না হলে কম্পাউন্ড হবে কিভাবে? এর মানে এখানে একটা আছে সাবজেক্ট উই, ঠিক আছে? না বুঝলে তুমি ভুল করবা। তাহলে এটা একটা ক্লোজ আছে, এটা একটা ক্লোজ আছে, উই গট দ্য নিউজ উই রাস্ট টু দ্য স্পট। এখন আমি যদি এটাকে সিম্পল করি তাহলে কি ভাবের সাথে আইএনজি দিয়ে শুরু করি, গট, তাহলে গেটিং, কারণ গটিং তো হয় না, গেটিং দ্য নিউজ উই রাস্ট টু দ্য স্পট, শেষ, একদম শেষ। আচ্ছা, তারপরে যদি আমি দেখি, ক্ষুধা লেগে গেছে, অনেক ক্লাস করাচ্ছি তোমাদের, একটু পানি খাই। হ্যাঁ, আগে তো নাচনে বড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আচ্ছা,
ওকে, তার পরবর্তী নিয়মটা আমি যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে এইটা দেখো টু প্লাস ভার্ব যদি থাকে, এই টু প্লাস ভার্বের জায়গায় হচ্ছে সুদের অথবা ইন অর্ডার প্লাস সাবজেক্ট কেন অথবা ভার্বের বাকি অংশ। আচ্ছা, এইখানটাতে রাখি, যেমন উই উই go to কক্সবাজার টু ভিজিট দেয়ার। এটাকে যদি আমি কমপ্লেক্স করি তাহলে কেমন হয় একটু দেখি। এই দেখো টু প্লাস ভার্ব, এই টু এর জায়গায় হচ্ছে সো দ্যাট প্লাস সাবজেক্ট দেবে, এখানে কোনো সাবজেক্ট আছে নাই, এই সাবজেক্টটাই সাবজেক্ট উই, তারপরে কেন অথবা নিয়মে দেওয়া আছে ওখানে ক্যান ভিজিট, ক্যান কেন এই যে প্রেজেন্ট টেন্স, তাহলে এই জন্য ক্যান, আর যদি এটা ওয়েন্ট বা পাস্ট টেন্স থাকতো তাহলে এটা কুড ভিজিট দেয়ার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে কোনো পরিবর্তন নেই, উই গো টু কক্সবাজার, উই গো টু কক্সবাজার, এই টু এর জায়গায় হচ্ছে সো দ্যাট টু প্লাস ভার্ব, সাবজেক্ট কেন অথবা ভার্ব বাকি আছে, সুদের পরে যদি সাবজেক্ট কেন অথবা থাকে তাহলে সুদের পরিবর্তে টু, আর টু এর পর সরাসরি ভার্ব বেস। যদি এটা সিম্পল থেকে সরি কি বলে হ্যাঁ কমপ্লেক্স থেকে সিম্পল করতে দিত, আগে তো সিম্পল ছিল কমপ্লেক্স করেছে। তারপর হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট। আচ্ছা, যেমন হি স্পোক বাট অনেস্ট, হি স্পোক বাট অনেস্ট, এইটা কোন ধরনের সেন্টেন্স বুঝতে হবে তোমাকে। এটা তুমি সিম্পল করতে পারবা, কমপ্লেক্স করতে পারবা, তাহলে বুঝতেই পারতেছো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে কমপ্লেক্স দেখো তো, বাট আছে, বাটের আগে একটা ক্লজ সাবজেক্ট ফাইনাল ভার্ব, ঠিক আছে, কিন্তু এইখানে না আছে সাবজেক্ট না আছে ভার্ব, কিন্তু আসল বাস্তবতা হলো এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে। তোমাকে বুঝতেই হবে এবং বুঝেই করতে হবে, না বুঝে করলে ভুল হবে। বি কনফার্ম, না বুঝে করলে ভুল হবেই হবে। কারণটা কি আমি বলছিলাম এন্ড বাটের আগে এবং পরে, এন্ড বাট অরের আগে এবং পরে একটা ক্লজ আগে একটা ক্লজ, এই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এইখানে তো ক্লজ আমি দেখি না, আছে সাবজেক্ট আছে ফাইনাল ভার্ব আছে। আমি বলছি এন্ড বাট অরের আগে এবং পরে যদি সেম সাবজেক্ট সেম ভার্ব থাকে, অর্থাৎ একই সাবজেক্ট, দ্যাট মিন্স হুই যদি এখান থেকে ইজ যদি এখান থেকে, তাহলে পরবর্তী অংশ তোমাকে দিয়ে দিবে না, কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এখানে হি আছে ইজ আছে। এই কথাটা 10 বার বোঝা, নাহলে অন্য কাউকে জিজ্ঞেস করবে কি বলছি। অর্থাৎ এখানে হি আছে ইজ আছে, যার জন্য একই, এই যে বাটের আগের অংশে হি ইজ, পরের অংশে ইজ, এই জন্য এই অংশ দিয়ে দিবে না। যদি ভার্বটা অন্যটা হতো, ধরো ইজ না থেকে ওয়াজ হইতো, তাই সাবজেক্ট হি মিলে যেত, হি দিত না, ওয়াজ এখানে দিয়ে দিত, বুঝছো। যখন সাবজেক্ট এবং ভার্ব মিলে যাবে তখন একটাও দিবে না, কিন্তু এখানে আছে যে এটা তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে। তাই আমি যদি এটাকে সিম্পল করি তাহলে হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, কি ইনস্পাইট অফ ভার্বের সাথে আইএনজি, এই যে ইজের আইএনজি হচ্ছে বিং ফোর, পরে বাকি যা আছে মানে এখানে না বুঝলে হবে না, সাবজেক্ট ভার্ব যা আছে এখানে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে হি ইজ অনেস্ট। এখন যদি আমি এটাকে কমপ্লেক্স করি তাহলে এইটা একটা ক্লজ আছে, আর যেহেতু ইনস্পাইট অফ দিয়ে তাহলে বলবো দো ফাইন দো, তাহলে এটাকে একটা ক্লজ করতে হবে, এখানে আমার সাবজেক্ট নেই, তাহলে এই সাবজেক্টটাই হচ্ছে সাবজেক্ট। এই দেখো এই সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট এখানে, এটা বোঝা হি। তারপর হচ্ছে ভার্ব, এই পাশে যদি পাস্ট হয় তাহলে এই পাশে পাস্ট, এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে প্রেজেন্ট, তাহলে ইজ হচ্ছে এখানে ভার্ব, আর এখানে হচ্ছে বিং, বিং কিসের আইএনজি, এম ইজ এর আইএনজি হচ্ছে বিং, তাহলে এটার মূল ভার্বটা বেস ফর্মটা হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তাহলে বিং এর সাথে ইজ হবে না আর হবে না এম হবে, তাহলে প্রেজেন্টে যেহেতু এই পাশে তাহলে এই পাশে কি প্রেজেন্ট, হি ইজ ফোর, তাহলে এই যে দুয়ের পর একটা ক্লোজ হয়ে গেছে, আরেকটা ক্লোজ করলেই কমপ্লেক্সের শর্ত পূরণ হয়ে গেছে। তো হি ইজ ফোর, হি ইজ অনেস্ট। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি থাকে, যেমন টিচার টিচিং স্টুডেন্টস গট টায়ার্ড, কি তাহলে হচ্ছে এটাকে আমি কমপ্লেক্স করব। আচ্ছা, এই ক্ষেত্রে ধরে যে বললাম ঠিক স্যার, এই যে সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সাবজেক্ট প্লাস হু হইছে, হু এই যে এই পাশে পাস্ট ভার্বের পাস্ট, তাহলে এই যে নন ফাইনাল ভার্ব এটাকে ফাইনাল করে পাস্টে নিয়ে যাব, টু ডট স্টুডেন্টস গট টায়ার্ড। সিম্পল হিসেবে একেবারে সিম্পল ব্যাপারটা, কোনো ঝামেলা নেই, কোনো প্যাচগোছ নাই। এখন যদি কোনোটা না বুঝো তাহলে হচ্ছে এই নিয়মটা করবা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার ক্ষেত্রে হচ্ছে ইট অথবা দিস ইজ সাবজেক্ট প্লাস হু অথবা হুইচ আইসিএইচ হুইচ প্লাস টু বি ভার্ব, দ্যাট মিন্স আমি ধরবো আর কি, প্লাস ভার্ব থেকে বাকি সব, ভার্ব থেকে বাকি, এখানে হচ্ছে এম, যেমন যেমন আই লাভ ইউ, এই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে। সেক্ষেত্রে হচ্ছে দিস ইজ প্লাস সাবজেক্ট, দিস ইজ আই, হু হুইচ, আই পরে হু হয় কারণ ব্যক্তি, ব্যক্তির পরে হু হয়, হু সরি এখানে হচ্ছে টু বি ভার্ব না, এখানে হচ্ছে ভার্ব থেকে বাকি সব, হু লাভ ইউ, এই ব্যাপারটা একটু ভালোভাবে খেয়াল করবা, ভার্ব থেকে বাকি সব একদম। আচ্ছা, আরেকটা উদাহরণ যেটা আমি দিচ্ছি, আর কোনো নিয়ম নয়, কেমন দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ নোন টু অল, এইটাকে যদি আমি সিম্পল করি তাহলে কি আসে একটু দেখো, দ্য ম্যান, এই হু হুইচ দ্য প্লাস টু বি ভার্ব উঠে যাবে, এই অ্যাডজেক্টিভটা এখানে চলে আসবে, এটা শুধুমাত্র এটার কারণে না, এটার ক্ষেত্রে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে নাউনের আগে অ্যাডজেক্টিভটা যাবে, তাহলে অ্যানসারটা কি দাঁড়াচ্ছে, দি অনেস্ট ম্যান বাকি যা আছে ইজ নোন টু অল। আরেকটা উদাহরণ দিচ্ছি লাস্ট অফ অল, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো, এই উদাহরণটা খুবই কাজে লাগতে পারে, আমি তো কমন কয়েকটা দিয়ে দিয়েছি শেষ, যেমন দি অনেস্ট ম্যান ইজ নোন টু অল, এটাকে আমি কমপ্লেক্স করবো, অ্যাডজেক্টিভটা চিনলে আলাদা করে ফেলো, এটা আলাদা করো, কি হবে তাহলে, দি ম্যান ইজ নোন টু
অল, তারপর হু হুইচ দ্যাট, টু বি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভটা হু ইজ অনেস্ট। জাস্ট এই কয়টা বিষয় একটু ভালোভাবে বুঝো, একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কয়টা নিয়মের বাইরে তোমাদের আসার সম্ভাবনা শতভাগ নাই বললেই চলে, শতভাগ বলতেছি নাই বললেই চলে। এতটা চেষ্টা করেছি, একটু বিরক্তিকর হলেও, কারণ হচ্ছে একটানা ক্লাস নিতে হচ্ছে তোমাদের ওয়ান শট, বিশাল ক্লাস, এটা নিতে গেলে আসলে বড় ক্লাসের টেম্পো আসলে 6-7 ঘন্টার একটা ব্যাপার, বুঝতেই পারছো কতটা কষ্ট। বাট তারপরও একটা গান শুনতে, একটা বিজ্ঞাপন দেখতেছিলাম, এক মাস্টার যাচ্ছিল, গাছের মধ্যে একটা ব্যানারে লেখা হেডমাস্টার কি যেন চুরি করেছেন। তো তখন হচ্ছে আরেকজন যাইতেছিল, ওনার নামটা খুব জনপ্রিয় একটা অভিনেতা, তো জিজ্ঞেস করছে এটা কি তুমি লিখেছো, বলেছে না, আর বলেছে যাই লিখেছে, জিজ্ঞেস করছে তুমি কি লিখেছো, বলে গাঞ্জা খাই এই কুল ভাই না, আবার পড়ালেখা করবো কেমনে। তো যাই হোক, বলে তুমি কি জানো, জানি কিন্তু আমি বলবো না। তো যাই হোক, এই কয়টা নিয়মের বাইরে তোমার চেঞ্জিং সেন্টেন্স আসবে না, মোটামুটি তুমি শিওর থাকতে পারো। একেবারে যদি আর কেউ কোনো কিছু নাও করো, এইখান থেকে আমি তোমাকে এসিওর করছি তুমি 9 মার্কস পাবা। আর ডিপে যদি একটুও না যাও, আর যদি 9 থেকে 8, আর যদি একটু ডিপে যেয়ে প্র্যাকটিস করো, তাহলে 10-এ 10, 100% 10-এ 10। বলতেছি একটু বিরক্তও যদি লেগে থাকে, কারণ হচ্ছে আমি নিজেও একটা ঘুম ঘুম ভাব চলে আসছে, কি বলবো, সারা রাত ধরে রেকর্ড করাটাও কঠিন কাজ, বিশাল লেখা নিজেরটা নিজেই বুঝতেছি না, তোমরা কতটুকু বুঝবে আমি জানি না, তবে হ্যাঁ এটা ঠিক যে এগুলি বাইরে আসবে না, নিশ্চিত থাকতে পারো তুমি। আচ্ছা, আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। প্রথমে বরিশাল বোর্ড 2020, প্রথমেই হচ্ছে একেবারে বরিশাল বোর্ড 2020। ওকে, একেবারে ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাচ্ছি। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, ইন্টারোগেটিভ করব এটাকে। হ্যাঁ, যদি ইন্টারোগেটিভ করি, নিয়মটা হচ্ছে প্রথমেই অক্সিলারি ভার্ব, এখানে আছে অক্সিলারি ভার্ব আছে, এক্স্যাক্টলি অক্সিলারি ভার্বগুলি মনে আছে কি, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মোডাল অক্সিলারি। টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এজ, টু ডু ভার্ব হচ্ছে ডু ডিড, আর মোডাল অক্সিলারি হচ্ছে ক্যান, ডু, নেভার, শ্যাল, শুড, উইল, মাস্ট, নিড, এগুলি। হ্যাঁ, তো প্রথমেই অক্সিলারি ভার্ব দিলাম, অক্সিলারি ভার্ব, নট না থাকলে নট, নট থাকলে বাদ, সংক্ষেপে তাহলে একটা নট দিলাম। এখন বাকি যা আছে একেবারে, ইজন্ট ম্যান কি দ্য মেকার, বাকি যা আছে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন, এই হচ্ছে ব্যাপার। তারপর ইফ হি মেক্স প্রপার ইউজ অফ হিজ টাইম, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। এই যে ইফের যে নিয়মটা ছিল, আমার আরেকটা স্লাইডে যাওয়া লাগবে। আচ্ছা, নাম্বার বি। হ্যাঁ, নাম্বার বি কি হবে, তাহলে অ্যানসারটা কি হবে, ইফ প্লাস যেটা আছে সিম্পল করতে গেলে বাই প্লাস ভার্বের সাথে আনছে, অর্থাৎ বাই মেকিং প্রপার ইউজ অফ হিজ টাইম হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। বাই মেকিং এইটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর আমার জন্য। বাই মেকিং প্রপার ইউজ অফ হিজ টাইমস, মেকিং প্রপার ইউজ অফ হিজ টাইম হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। শেষ, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। ওকে, তারপর দেখি নাম্বার সি, দি পারসন ডুইং আদারওয়াইজ। এই যে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এইখানটাতে কি হবে, সাবজেক্ট প্লাস হু হুইচ দ্যাট প্লাস ভার্ব, অর্থাৎ এই নন ফাইনাইট ভার্বটাকে একটা ভাগ করতে হবে। এই যে এই পাশে যদি প্রেজেন্ট হয়, তাহলে এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে, দি পারসন হু ডাজ আদারওয়াইজ। কেন ডাজ আসছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দিচ্ছি প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের সাথে প্লাস বাইয়াস, এই হচ্ছে ব্যাপার। তাহলে দি পারসন হু ডাজ আদারওয়াইজ। নাম্বার সি, দি পারসন হু ডাজ আদারওয়াইজ ইজ শিওর টু ফেল, নাকি যেন মানে বাকি যা আছে, ইজ শিওর টু রিপেন্ট লেটার, ইজ শিওর টু রিপেন্ট লেটার, পরবর্তীতে সে অনুশোচনা করবে শতভাগ। তারপরে এক্সক্লেমেটরি, দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে এ বা এন আর্টিকেল নাই, তাহলে হাউ বা হোয়াট, ডেফিনেটলি এখানে হাউ। তারপরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যুক্ত সকল অংশ বা এর থেকে পরের অংশ, হাউ মিজারেবলি ইন দি লং রান, হাউ মিজারেবলি ইন দি লং রান, লং রান। তারপর সাবজেক্ট ভার্ব, দ্য লেজি সাফার। এই এক্সক্লেমেটরি চিহ্ন না দিলে ভুল। দেখো ওই নিয়ম থেকে আসতেছে ঘুরে ফিরে, টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড। হ্যাঁ, টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, তাহলে প্রথমে ইন্টারোগেটিভ, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, ফাইন। ইজন্ট টু কিল টাইম ইজন্ট, এই অক্সিলিয়ারি ভার্ব নিয়ে গেছি, টু কিল টাইম, বাকি যা আছে খালি দিয়ে দাও, টু কমিট সুইসাইড, টু কমিট SUICIDE, এই যে প্রশ্ন চিহ্ন দিলেই হয়ে গেছে কাজ শেষ। এই যে খালি প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, শেষ, একদম ওই নিয়মগুলোর বাইরে কিছু নেই। তারপর আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স। এই যে নাথিং বাট যদি থাকে, নাথিং বাট, তাহলে এটা আছে হচ্ছে নেগেটিভে, যেহেতু অ্যাসার্টিভ করতে বলছে, এটা আলটিমেটলি যাবে অ্যাফার্মেটিভে। অ্যাসার্টিভ দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা আছে নেগেটিভে, এটা যাবে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ, নেগেটিভ অ্যাসার্টিভ, ব্যাপারটা হচ্ছে এটা। যেমন সকল অ্যাসার্টিভই নেগেটিভ না বা অ্যাফার্মেটিভ না, কিন্তু সকল নেগেটিভ বা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ, এটা কেমন কথা, তাই না? দিস ইজ ট্রু। যেমন হচ্ছে সব খারাপ খান না, ব্যাপারটা এটা। তাহলে এইটা আওয়ার লাইফ ইজ নাথিং বাট, তাহলে নাথিং বাটের জন্য কি হবে, অনলি হবে, ব্যক্তি বোঝালো, বস্তু বোঝালো, সংখ্যা বোঝালো। তাহলে অ্যানসারটা কি, অ্যাফার্মেটিভ করতে গেলে বা অ্যাসার্টিভ করতে গেলে, আওয়ার লাইফ ইজ অনলি এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স, অ্যানসার হচ্ছে এটা। তারপর এটা নাই, পজিটিভ করা লাগবে না আমাদের। ইন ইয়ুথ মাইন্ড ইজ সো সফট, দেখো মাইন্ড ইজ সফট এন্ড ইট ক্যান বি শেপড ইজিলি, মাইন্ড ইজ সফট এন্ড ক্যান বি শেপড ইজিলি, এই যে এন্ড, আর এই যে এইখানে সাবজেক্ট হচ্ছে মাইন্ড, এখানে না, এখানে সাবজেক্ট দিয়েই দিছে, তাই না? এন্ড ইট, হ্যাঁ, ইট মানে হচ্ছে মাইন্ড, এই যে মাইন্ড, এই যে ইট, তাহলে এই যে এটা হচ্ছে এন্ড, এটা আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, মাঝখানে এন্ড দিয়া, তাহলে কমপ্লেক্স বা সিম্পল যদি করি, কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্স করতে গেলে এটা একটা বিপদে পড়ে যায়। হ্যাঁ, কোন নিয়মটা ফলো করব, সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে সিম্পল হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, আর কমপ্লেক্স হচ্ছে এসএস ওয়েন প্লাস দুইটা ক্লজ। তাহলে সিম্পল করতে বলছে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, তাহলে ইন ইউথটা হচ্ছে অ্যাডভার্ব, এটা এটার মতো রেখে দিচ্ছি। কত নাম্বার এটা, এইচ, ইন ইউথ, যৌবনে এটা বোঝায়, ইন ইউথ, তারপরে
ভার্বের সাথে আইএনজি। এই মাইন্ড ইজ সো সফট, বিং সফট, বিং সফট কি কোমল হওয়ায়, এই যে বাকি যা আছে শেষ। এখন ইট আর মাইন্ড তো একই জিনিস, তাই না? যখন ইট এবং মাইন্ড থেকে একটা লিখবো তখন আমরা নাউনটাকে দিব। যেমন এখানে দি বয় আছে, এখানে ই আছে, তখন হি অথবা দি বয় থেকে যদি একবার লিখি তাহলে দি বয়টা দিব। ঠিক এরকম ইট আর মাইন্ড দুটো থেকে যখন একবার লিখবো তখন মাইন্ড দিব। মাইন্ড ক্যান বি শিফট ইজিলি, মাইন্ড ক্যান বি শিফট, SILY। আচ্ছা, তারপরে দেখি আনলেস ইউ সি দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস আফটারওয়ার্ডস। কম্পাউন্ড করতে বলছে, তাই না? কম্পাউন্ড করতে গেলে কমপ্লেক্সে কম্পাউন্ড করতে গেলে কমপ্লেক্সেও দুইটা ক্লজ দেওয়া থাকে, একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, আরেকটা সাবজেক্ট আরেকটা ফাইনাল ভার্ব, দুইটা ক্লজ, একটা ক্লজের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব। তাহলে এই যে এইখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাল ভার্ব, আবার এটা সাবজেক্ট এটা হচ্ছে ফাইনাল ভার্ব, তাহলে দুইটা ক্লজ দেয়াই আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি কম্পাউন্ড যদি করতে যাই এই আনলেসটা উঠাই দিব, এই আনলেসটা উঠাই দিব, মাঝখানে একটা জাস্ট অর দিয়ে দিব, শেষ। মাঝখানে একটা অর দিয়ে দিব। তাহলে ইউ ইউজ দি মর্নিং hours of life, HOURS, hours of life, or যা আছে you have to pay heavy price afterwards। জাস্ট বানানগুলি তোমরা দেখে নিও আর কি, আমি খুব একটা ওইভাবে বানানগুলি করতেছি না, ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ ঠিক আছে হয়তো আমার জাস্ট খেয়ালের ভুল। এখন ইউ এর পরে যদি কম্পাউন্ড সেন্টেন্সে বা কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইউ এর পরে, বিশেষ করে কম্পাউন্ড সেন্টেন্সে ইউ এর পরে সাবজেক্টের ভার্বের বেস ফর্ম থাকে একেবারে সরাসরি, তাহলে এই ইউটা এখানে না দিলেও হবে, পরে দিলেও হবে। অর্থাৎ ইউজ দি মর্নিং আওয়ার্স অফ লাইফ অর ইউ হ্যাভ টু পে হেভি প্রাইস আফটারওয়ার্ডস। তুমি ইউ দিলেও কোনো প্রবলেম নাই, কারণ তোমার কন্ডিশন হচ্ছে কম্পাউন্ডে এন্ড বাট আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, আর যেহেতু এখানে আনলেস দিয়েছে তাহলে অর, শেষ। তারপর অ্যাক্টিভ করতে হবে না আমাদের। আচ্ছা, তারপর ঢাকা বোর্ড 2019 কম্পারেটিভ দরকার নাই। অ্যাসার্টিভ, ইজন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ইট ইজ নট থাকলে নট বাট অ্যাসার্টিভ করার ক্ষেত্রে বাকি যা আছে লিখে দেব। ইট ইজ আওয়ার কি রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, জানি তো আমরা ইন্টারোগেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এখন অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্ব, আর যদি ডিউটি ডাজ থাকে অক্সিলারি ভার্ব হিসেবে নট আনার জন্য তাহলে ডিউটি ডাজ উঠে যায়, তাই তো? আর যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা থাকি, নট থাকলে নট উঠে যাবে, নট না থাকলে আমার নট আনতে হবে অ্যাসার্টিভ। ফাইন, শেষ কাজ। আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস, এটা বাদ। অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ। আচ্ছা, এই যে দেখো এই যে অনেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইখানেও আছে, আবার এইখানেও অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। এই নিয়মটা লাস্ট টাইম দেখানোর চেষ্টা করছিলাম। তাহলে এই অ্যাডজেক্টিভটা বাদ দাও, পিপল লিড এ হ্যাপি লাইফ, পিপল লিড আ হ্যাপি লাইফ। তারপর হু হুইচ দ্যাট, হু আর অনেস্ট, নিয়ম দেখাই দিয়েছে লাস্টে। অথবা অনেস্ট পিপল লিড এ লাইফ হুইচ ইজ হ্যাপি, অথবা এটাকে সাবজেক্ট দিলাম, এটাকে ভার্ব দিলাম, এটাকে অবজেক্ট দিলাম। তাহলে ইট ইজ দা বা দিস ইজ দা অনেস্ট পিপল হু লিড আ হ্যাপি লাইফ। তিনটাই আনসার রাইট। তুমি জাস্ট তিনবার শোনো, একবার না শোনে, তাহলে তুমি বুঝে যাবা, তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করতে পারবে পরে, কোনো সমস্যা নাই। ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট। আচ্ছা, তাহলে এখানে প্রথমেই অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডাজ ডিড, তাহলে এখানে অ্যাজ ভার্বের সাথে তাহলে ডাজ, নট নাই সাথে একটা নট দিলে ডাজন্ট ইট ম্যাটার, যেহেতু এখানে ডাজ দিছি এখানে অ্যাজ উঠে যাবে। ইট ম্যাটার লিটল ইফ এ ম্যান লিভ মেনি ইয়ার্স অর নট। শেষ, সুন্দর ছিল। যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে তাহলে আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে, ঠিক আছে? নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দি আর্থ, অ্যাফার্মেটিভ করতে বলছে। নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দি আর্থ, অ্যাফার্মেটিভ করতে বলছে। নোবডি থাকলে এভরিবডি, কি বলছে? নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দি আর্থ, কেউ চিরতরে সুখী না পৃথিবীতে, তাহলে প্রত্যেকেই কি কোনো না কোনোভাবে দুঃখী। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে কিন্তু এই জায়গাটা হবে না আলটিমেটলি। ওকে, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দি আর্থ, দেখো এখানে কেউই আসলে প্রকৃতপক্ষে সুখী না পৃথিবীতে, তাহলে প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুঃখী। ব্যাপারটা একটু অন্যরকম আর কি, সেটা কিরকম আমি একটু দেখাচ্ছি। এভরিবডি ইজ আনহ্যাপি অন দি আর্থ ইন এনিওয়ে, কোনো না কোনোভাবে। এই যে অ্যাবসলিউটলি, এইটাকে আমি একটু নিয়মের বাইরে যেতে হয়েছে। অথবা তুমি যদি এটা না দেখো না করো তাহলে হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দি আর্থ, কে প্রকৃতপক্ষে আসলে সুখী এই পৃথিবীতে, এই হচ্ছে ব্যাপার। তারপর সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেন, এটা লাগবে না, প্যাসিভ করতে বলছে। ইফ ইউ ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড, সিম্পল। তাহলে সিম্পল ইফ দিয়ে আছে তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই ইউজিং টাইম প্রপারলি, তারপর এখানে তো ক্লোজ দেয়াই আছে, উই ক্যান বি বেনিফিটেড যা আছে তাই। তাহলে ইফ আছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি যা আছে, শেষ। তারপর অল মেন মাস্ট ডাই, নেগেটিভ করতে বলছে। যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট, তাহলে অল মেন এই যে ক্যান নট বাট ডাই। অথবা তুমি যদি করতে চাও ক্যান নট হেল্প দাও, অল মেন ক্যান নট হেল্প ডাই, সেক্ষেত্রে হচ্ছে ডিওয়াই আইএনজি ডাই, রাইট? ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি। দো উই টেক আটমোস্ট কেয়ার উই কান্ট অ্যাভয়েড ডেথ, যদিও আমরা সর্বোচ্চ যত্ন নেই কি, তবু আমরা কি করতে পারি না, মৃত্যুকে অ্যাভয়েড করতে পারি না, আলিঙ্গন করতেই হয়। তাহলে আমি কম্পাউন্ড করবো, কম্পাউন্ডের শর্ত কি এন্ড বাট ওর আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, ঠিক আছে? দেখো ওই কটা নিয়মের বাইরে কিন্তু যাচ্ছে না আলটিমেটলি, আমি যেটা বলছি, ঠিক আছে? যদিও একটু বিরক্তিকর ছিল, কারণ এক রিদমে ধরে রাখাটা একটু কঠিন ছিল, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভালোভাবে দেখো, চিন্তা করি আমি তখন তোমাদের তাকাইতে পারিনি ক্লাসে।
ঘুমটা বেশি ছিল আর কি। তাহলে এই যে ডু অলদো এটা উঠা যাবে, যেহেতু কম্পাউন্ড মাঝখানে একটা বাট হবে। কমপ্লেক্স সেন্টেন্সও আমার দুইটা ক্লজ দেওয়া থাকে, কম্পাউন্ডও দুইটাই হয়, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। এই যে একটা ক্লজ সাবজেক্ট ফাইনাল একটা ক্লজ উইটা অ্যাটমস্ফিয়ার, বাট কাইন্ড অ্যাভয়েড এইখানে কম্পাউন্ডের সময় তোমাকে দিয়ে দিবে না, তুমি দিলে সমস্যা নাই, যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স দিবে তোমাকে কিন্তু এই উইটা দিয়ে দিবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটার অ্যানসারটা হচ্ছে উই টেক অ্যাটমস্ফিয়ার বাট কাইন্ড অ্যাভয়েড ডেথ, সিম্পল। তারপর দেখি রাজশাহী বোর্ড 2019 প্যাট্রিয়টিজম ইজ নোবেল ভার্চু, এটা নিয়ে কথা বলার খুব একটা দরকার নেই আশা করি। প্রথমে অক্সিলারি ভার্ব ইজেন্ট, বাকি যা আছে কথা প্যাট্রিয়টিজম এ নোবেল ভার্চু, শেষে প্রশ্ন চিহ্ন। ওকে, তারপর এটা বাদ ডিগ্রি ইট পারসুয়েটস উৎসাহিত করে ম্যান টু ডু এভরিথিং। আচ্ছা ইট, তারপর অক্সিলারি ভার্ব নাই, তাহলে দুটি ডাজ নট, এই যে পারসুয়েট এটার বিপরীত শব্দ ডিজয়েট। অথবা তুমি যদি এইভাবে না যাও, ইট ডাজন্ট পারসুয়েট, it doesn't persuade a man to do anything unjust, এটা মানুষকে কোনোভাবেই উৎসাহিত করে না কোনো কিছু অন্যায় কোনো কিছু করতে, ঠিক আছে, অন্যায় কোনো কিছু করতে। অথবা তুমি এটা আরেকভাবে করতে পারো, it persuades a man to do, it doesn't persuade a man to do anything unjust। এটাই সুন্দর অ্যান্সার, এটাই সুন্দর আসলে। একটু ব্যতিক্রম আসছে, আমাকে স্বীকার করতেই হচ্ছে, ঠিক আছে। একটু অন্যরকম আসছে এটা, তুমি হচ্ছে স্বীকার না করে আমার কোনো রাস্তা নাই, এখানে একটু মানতেই হচ্ছে আমাকে, এছাড়া। অথবা এটা কিভাবে করা যায়, অথবা it doesn't dissuade a man to do everything just, দুইটাই হয়। এটা মানুষকে উৎসাহিত করে সবকিছু ন্যায়ের পক্ষে করতে, এটা মানুষকে উৎসাহিত করে না কোনো কিছু অন্যায়ের পক্ষে করতে। হ্যাঁ, দুইটা অ্যান্সার রাইট, ফাইন। একটু ডাবল করে নিও এটা, হ্যাঁ, আর যদি কোনো অ্যান্সার বের হয় করে নিতে পারবা। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস a man so that, সিম্পল করতে বলছে, তাহলে সো দ্যাটের জায়গায় হচ্ছে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম টু স্যাক্রিফাইস, RIFICE টু স্যাক্রিফাইস, বাকি যা আছে হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, তাহলে এখানে যা আছে তাই হবে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। ওকে, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস খুব বেশি পরিমাণ উৎসাহিত করে একটা মানুষকে, যাতে করে ক্যান স্যাক্রিফাইস এটা যেমন কন্ট্রোল করতে পারে হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, এটা মানুষকে খুব ভালোভাবে উৎসাহিত করতে পারে জীবনকে দেশের জন্য উৎসাহিত করতে, আর ওইখানে হচ্ছে যাতে করে সে নিজেকে দেশের জন্য উৎসাহিত করতে পারে। ওকে, গুড এন্ড আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, তাহলে অ্যাসার্ট করতে বলছে it is a very, এই একটা ভেরি আসে এই অ্যাডজেক্টিভের আগে, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি আই থিংক এটা বুঝতে পারছো তোমরা। কমপ্লেক্স এমএন হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, এই যে সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি, তাহলে হচ্ছে এমএন হু, আর এই যে ফাইনাল ভার্ব হু হ্যাজ, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিয়েছে। এমএন হু হ্যাজ লেখা তো কিছুই বোঝা যায় না, দেখি অন্তত আমার কথাগুলো ভালোভাবে শুনো। এমএন হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল, যাদের হচ্ছে দেশপ্রেমমূলক আগ্রহ আছে, যে মানুষটা ইজ কল্ড এ প্যাট্রিয়ট, তাকে কি বলা হয়, একজন দেশপ্রেমিক বলা, ইজ কল্ড এ প্যাট্রিয়ট। এই হচ্ছে ব্যাপার। A man who has is having subject verb সাথে তাহলে সাবজেক্ট প্লাস who which that প্লাস ফাইনাল ভার্ব, এটা হচ্ছে ফাইনাল ভার্ব। A man who has patriotic zeal is called a patriot, fine. A patriot fears none but the creator, এই যে যদি none but থাকে, none but এর পরিবর্তে হচ্ছে only, বাকি সব ঠিক থাকবে, তাহলে a patriot fears only the creator, শেষ কাজ। By paying taxes he obeys the law, compound, by paying taxes he obeys the law, okay, তাহলে এইটার ক্ষেত্রে অ্যানসারটা হচ্ছে আমার, এটার ক্ষেত্রে অ্যানসারটা হচ্ছে কম্পাউন্ড করতে বলছে, দেখো এই যে বাই পেইং ট্যাক্সেস, এই সাবজেক্ট ফাইনাল ভার্ব, এটা একটা ক্লজ অলরেডি আমার আছে, সাবজেক্ট হি, ফাইনাল ভার্ব হচ্ছে ওবিস, তাই না, তাহলে এইটুকুকে আমার একটা ক্লজ বানাইতে হবে, এইটুকুকে যদি আমি ক্লজ বানাইতে যাই তাহলে হচ্ছে আমার কম্পাউন্ড করতে গেলে বাইয়ের নিয়মটাতে এইটুকুকে এখানে একটা সাবজেক্ট দিতে হবে হি, কারণ সাবজেক্ট নেই, সাবজেক্ট দিতে হচ্ছে, তাহলে এই সাবজেক্টই সাবজেক্ট হি, তারপরে হচ্ছে এই যে ভার্ব নন ফাইনাল ভার্ব এটাকে ফাইনাল করতে হবে, এটা যদি পাস্ট হয় তাহলে এই ভার্বটাকে ফাইনাল করার সময় পাস্ট, এটা যদি প্রেজেন্ট হয় এই ভার্বটাকে ফাইনাল করার সময় প্রেজেন্ট, হি পে, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে এস দিতেই হবে সাবজেক্টের তারপর সেকেন্ড নাম্বার, হি পেইজ ট্যাক্সেস এন্ড হি ওবিস দি ল। এখন যে ব্যাপারটা এন্ড এর পরে এই অবিসটা তোমাকে দিয়ে দিবে না যদি কম্পাউন্ড টেক্সট করতে দেয়, এন্ড অবিস দ্য ল অথবা এন্ড হি অবিস দ্য ল দিলে কোনো প্রবলেম নেই, জানতেই হবে যে এখানে একটা হি আছে, তারপর অ্যাক্টিভ করা লাগবে না, ইম্পারেটিভ সো উই শুড, আচ্ছা সো হ্যাঁ উই শুড থাকলে লেট আস, আগে বলছিলাম লেট আস বি প্যাট্রিয়টস, বাকি যা আছে আর কি লেট আস বি প্যাট্রিয়টস, লেট আস বি প্যাট্রিয়টস, এই হচ্ছে ব্যাপার। তারপর 5 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। আচ্ছা সেকেন্ডটা দেখো, প্রথমটা পজিটিভ, এটা করতে হবে না আমার, ডিগ্রি নাই, ইট লিভস টুগেদার, তাহলে নেগেটিভ করতে বলছে, নেগেটিভ যদি করতে বলে তাহলে ইট দিলাম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, তাহলে এস বাই এস আছে, তাহলে হচ্ছে ডাজ নট, ইট ডাজ নট লিভ, এই যে টুগেদার এটা বিপরীত শব্দ হচ্ছে অ্যালোন, ইট ডাজ নট লিভ অ্যালোন, এটা একসাথে বসবাস করে, দলবদ্ধভাবে বসবাস করে, দ্যাট মিন্স এটা একা বসবাস করে না। বিস কালেক্ট হানি, বিস কালেক্ট নেক্টার ফ্রম দি ফ্লাওয়ার্স এন্ড মেক হানি, মৌ সংগ্রহ করে এবং মধু তৈরি করে, হ্যাঁ, তাহলে এইখানে সিম্পল করতে বলছে, দেখো এই যে এন্ড বি, এখানেও কিন্তু কি আছে, বিজ মানে দিয়ে আছে, তাই না, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখন আমি সিম্পল করতে যাব, যখন আমি কমপ্লেক্স করতে যাব, একটা কনফিউশনে পড়ে যাব, আর এই নিয়মটার জন্যই বলছিলাম ভার্বের সাথে আইএনজি সিম্পল করার ক্ষেত্রে প্লাস বাকি অংশ, এই হচ্ছে হিসাব।
ওই কটা নিয়মের বাইরে এখনো পর্যন্ত একটাও যায় না। মজার ব্যাপার হচ্ছে এটা, যত বিরক্তি আসুক যাই আসুক, আমি আবার বলতেছি এর বাইরে কিন্তু যায় নাই। তাহলে কি ভার্বের সাথে এনজি, কালেক্ট, দ্যাট মিন্স কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, বাকি যা আছে আর কি, বাকি যা আছে মানে এন্ড তো দিতে পারবো না কারণ কম্পাউন্ডেড। এই যে বিস, এখন যখন দে এবং বি থেকে একটা দিচ্ছি তখন হচ্ছে বিস মেক হানি। শেষ। কি কালেক্টিং নেক্টার, অ্যানিসিটি নেক্টার ফ্রম দি ফ্লাওয়ার্স, বিস মেক হানি। তারপর দে ডান্স মোস্ট ভিগারাসলি টু ফাইন্ড দ্য নেক্টার প্ল্যান্টিফুল। কি বিস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এন্ড মেক হানি। ওকে, অর্থাৎ মধু সংগ্রহ করে এবং সেটাকে মধুতে রূপান্তরিত করে, মানে অমৃত সংগ্রহ করে বা সুধা সংগ্রহ করে এগুলোকে মধুতে পরিণত করে, ব্যাপারটা হচ্ছে এটা। তারপর দে ডান্স মোস্ট ভিগারাসলি টু ফাইন্ড দ্য নেক্টার প্ল্যান্টিফুল। এই মধুর চাকটাকে একেবারে ইয়া করার জন্য, কি বলে এটাকে, পরিপূর্ণ করার জন্য কি করে, ডান্স মোস্ট ভিগারাসলি, একেবারে আনন্দের সহিত বা তেজের সহিত সক্রিয়ভাবে। ওকে, এক্সপ্লেনেটরি করতে বলছে হাউ, এক্সপ্লেনেটরি যদি করি হাউ অথবা হোয়াটে, তাহলে এখানে হচ্ছে হাউ, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত অংশ, হাউ ভিগারাসলি, এবার বাকি সব অংশ তুমি দিতে পারো চাইলে। কি ভিগারাসলি টু ফাইন্ড দি নেকচার প্লেন্টিফুল, দে ডান্স মোস্ট। ওকে, তারপর হানি স্টোরড ইন, এটা বাদ, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। এই যে ইন স্প্রিং, ইন অ্যাট, ডিউরিং, বাই দ্য টাইম অফ ক্লাস, টাইম যদি থাকে তাহলে সময়, যদি এই নিয়মটা থাকে তাহলে এই ইনের জায়গাতে হচ্ছে হোয়েন প্লাস উইজে, যদি সময়কাল থাকে ইট ইজ বা ইট ওয়াজ প্লাস ওই টাইমটা, এই টাইমটা তাইলেই হয়ে গেছে। তাহলে দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং। এটা কিন্তু সময়কাল, আর সময়কালের জন্য এখানে ইট আসছে সাবজেক্ট, এটা কিন্তু দেই আসতো। ঠিক আছে, মাস বছর এগুলো থাকলে ইট আসে সাবজেক্ট হিসেবে। এটা বাদ, হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড, অ্যাসার্টিভ করতে বলছে। এখানে একটা অবশ্য চিহ্ন আছে যেটা দেওয়া হয় না, হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, অ্যাসার্টিভ করতে গেলে দে ইন্সপায়ার আস টু, বাকি যা আছে আর কি, টু ওয়ার্ক হার্ড গ্রেটলি। শেষ। তারপর একটা প্যাসিভ, তারপর একটা সো উই শুড, তাহলে উই শুড যে জায়গায় আছে লেট আস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বিজ। শেষ। লেট আস বি ইন্ডাস্ট্রিয়াস, না বিটা দিয়ে দিবা বুঝবা না তোমরা, লেট আস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। ওকে, পিড়িতে মই যাচ্ছে মন, পিড়িতেরও আসে, রাতের বেলা কদম তলায় শ্যামের বাসি বাজে, বিশাল ব্যাপার। চেষ্টা করতেছি তোমাদের জন্য, তারপর জানি না কতটুকু তোমাদের স্যাটিসফাই করতে পারবো। আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন তোমাদেরকে সর্বোচ্চ সেবাটা দিতে পারি। আসলে মেধা এবং শ্রমের সমন্বয় ঘটানোর চেষ্টা করতেছি, বাট তারপরে যদি না হয় আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো রাস্তা থাকবে না আমার জন্য। প্রায় রাত সকাল হয়ে যাচ্ছে, 5টা প্রায় বাজে, বিশাল একটা প্যারা। আবার সকালে কলেজে যেতে হবে, কলেজে ক্লাস নিতে হবে সারাদিন, তারপরে হয়তো রাতে একটু ঘুমাইতে পারবো। কঠিন কাজটা, বড় কঠিন কাজ, একেবারে সহজ না আর কি, কঠিন না হলো। আচ্ছা যাই হোক, ব্যাপার না, এইটুকু পরিশ্রম করতেই হয় লাইফে। আচ্ছা, হু ডাজন্ট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, যদি হু দিয়ে থাকে আসলে এভরিওয়ান, আর এই যে নট আছে এই জন্য অক্সিলারি ভার্ব ডা ডু ডাজ থাকলে এটা উঠে যায়, তাই না? এভরিবডি বা এভরিওয়ান ওয়ান্টস, কারণ অ্যাসার্টিভ সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব ওয়ান্টস, বাকি যা আছে টু সাকসিড ইন লাইফ। যদি হু দিয়ে থাকে তাহলে এভরি যুক্ত শব্দ, এভরি প্লাস যুক্ত শব্দ প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। আর যদি এখানে নট থাকে কোনো, তাহলে নট বাদ, আর নট না থাকলে এখানে নট যুক্ত করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে নট ছিল এই জন্য নট উঠে গেছে। আবার এটাও হয় না, হু ডাজ ওয়ান্ট, কি হু ওয়ান্টস, দ্যাট মিন্স তাহলে যদি হু ওয়ান্টস থাকতো নোবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, এরকমটা হয়ে যেত। যেহেতু হু ডাজন্ট ওয়ান্ট, কে চায় না, প্রত্যেকেই চায়, এভরিওয়ান ওয়ান্টস। হ্যাঁ, বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, নেগেটিভ। কি বিং, যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকে তাহলে হচ্ছে উইদাউট ইন্ডাস্ট্রিয়াস। উইদাউট ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়া ছাড়া বা পরিশ্রমী ছাড়া নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তারপর ইট ইজ নট অ্যান ইজি থিং, অ্যাফার্মেটিভ, নট বাট অ্যাসার্টিভ না অ্যাফার্মেটিভ, ইট ইজ ইজি এর বিপরীত শব্দ কি ডিফিকাল্ট। It's a difficult thing. I think ব্যাপারটা ক্লিয়ার। তারপর the idol always lag behind. The idol always lag behind. এটা হচ্ছে সাবজেক্ট বললাম, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে this is the idol. This is the idol. Who, বাকি যা আছে always lag behind. Who always lag behind. আমার লেখা দেখা ক্লাস করা খুবই কঠিন, একটু মুখের কথাগুলো শুনে নিও, আর যেগুলো আগে থেকে লিখা আছে ওগুলো দেখো, তাইলে আর বানান ভুল হবে না। অথবা those who are the idol, যদি সাবজেক্টটা শুধু অ্যাডজেক্টিভ থাকে, নাও না থাকে, তাহলে হচ্ছে those প্লাস ওই সাবজেক্ট, those who which that প্লাস ওই সাবজেক্ট, which that to be ওই সাবজেক্ট প্লাস বাকি অংশ যা আছে এরকম হয়। those who are the idol always lag behind, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো, যদি সাবজেক্টটা শুধু অ্যাডজেক্টিভ দিয়ে থাকে, পরে কোনো নাউন না থাকে, তাহলে হচ্ছে প্রথমে দো প্লাস ওই সাবজেক্ট প্লাস টু বি প্লাস ওই সাবজেক্ট, তাহলে those who are the idol, তারপর বাকি যা আছে। অর্থাৎ প্রথমে হচ্ছে those who, হ্যাঁ, তারপর হচ্ছে টু বি ভার্ব কি প্লাস টু বি ভার্ব, দ্যাট মিন্স am is are,
তাহলে দোজ হু আর দ্য আইডল। তারপরে হচ্ছে বাকি যা আছে, ফলো ল্যাগ বিহাইন্ড বাই ওয়ার্কিং হার্ড। আচ্ছা, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। আচ্ছা, বাই উই মাস্ট ওয়ার্ক হার্ড, এই যে সো দ্যাটের জায়গায় হচ্ছে টু প্লাস ভার্ব বা প্রেজেন্ট ফর্ম, টু আর্ন মানি, টু আর্ন মানি। তাহলে কি এখানে উই মাস্ট ওয়ার্ক হার্ড, এই যে সো এর জায়গায়, সো দ্যাটের জায়গায় টু আর্ন মানি, টু প্লাস ভার্ব, বাকি সব অংশ ক্লান্ত হয়ে গেছে। তারপর বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তাহলে এইটা যদি আমি কম্পাউন্ড করি, এন্ড বাট পরে আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, এই উই ক্যান ইমপ্রুভ, এটা অলরেডি একটা ক্লজ আছে, তাহলে এখানে একটা এন্ড আসছে, তাহলে পরে টুকু ক্লজ আছে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। আমরা আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারি, আমরা পরিশ্রম করি এবং আমরা আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারি। এন্ড দাস দিলে আরো সুন্দর হবে শব্দটা। তাহলে কি উই সাবজেক্ট দিলাম, কারণ আমাকে একটা ক্লজ তৈরি করতে হবে। তারপর এই যে ভার্বটা, এটা নন ফাইনাইট, এটাকে ফাইনাইট করতে হবে। উই ওয়ার্ক হার্ড, অথবা আরেকটু সুন্দর হয় উই শুড ওয়ার্ক হার্ড, উই শুড ওয়ার্ক হার্ড এন্ড দাস উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তুমি কি করলে না করলে ডাজন্ট ম্যাটার, তুমি একটা ক্লজ বানাই দিয়েছো, সাবজেক্ট ফাইনাইট ভার্ব শেষ। দি লাইট অফ প্রসপারিটি, এটা বাদ। ওমেন শুড, এটাও বাদ, প্যাসিভ বাদ। এক্সাম্পল লাস্ট এটা, অ্যান আইডল ম্যান লিডস এ ভেরি মিজারেবল লাইফ, অ্যান আইডল ম্যান লিডস এ ভেরি মিজারেবল লাইফ। এইটার ক্ষেত্রে কি হবে, হোয়াট ইউ ম্যান, কি হোয়াট এ, তারপর অ্যাডজেক্টিভ যুক্ত অংশ, হোয়াট এম আই এস পি আর এ বি এল, হোয়াট এ মিজারেবল লাইফ, লাইফ, তারপরে সাবজেক্ট ভার্ব, অ্যান আইডল ম্যান লিডস, এই যে সেন্টেন্স থেকে ভেরি উঠে যায়। তাহলে অ্যানসারটা কি, আমার এই লেখা দেখে যদি ক্লাস করো তাহলে জীবনে মরবা কিন্তু তুমি, কথা ভালোবাসো, ও মাই গড। এবং শেষে একটা এক্সক্লামেশন, কি হোয়াট মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস। ঘুরে ফিরে একটু ভালোভাবে দেখো তো, আমি যা দিচ্ছি তার বাইরে কিছু আছে কিনা, একটু যদি দেখো দেখবে কিচ্ছু নাই আসলে বাইরে থেকে। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, সুন্দরবনস। মোটামুটি আচ্ছা, দেখি আমি কয়টা তোমাদের সলভ করাইছি। গুড কোয়েশ্চেন। 1 2 3 4 5, মাত্র 1 2 3 4 5। আচ্ছা, আরেকটা দেখি। আচ্ছা, আমি হচ্ছে শুধু এখন অ্যান্সারগুলি বলে দিব, তোমরা বুঝবা, চেষ্টা করো বোঝার জন্য, অ্যান্সারগুলি আমি জাস্ট বলার চেষ্টা করবো। আচ্ছা, উই হ্যাভ ফেসড এ ভেরি সিভিয়ার ফ্লাড রিসেন্টলি, এটা এক্সক্লেমেটরি যদি করি প্রথমে হচ্ছে হোয়াটে অথবা হাউ, তাহলে এই ক্ষেত্রে এবার আছে, তাহলে ভেরি তো উঠে যাবে, তাই না? তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো, হোয়াট এ সিভিয়ার ফ্লাড রিসেন্টলি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, উই হ্যাভ ফেসড। তাহলে অ্যান্সারটা হচ্ছে হোয়াট এ সিভিয়ার ফ্লাড উই হ্যাভ ফেসড রিসেন্টলি, অথবা তুমি চাইলে রিসেন্টলি আগে রাখা নিতে পারো যদি না বুঝো। হোয়াট এ সিভিয়ার ফ্লাড রিসেন্টলি উই হ্যাভ ফেসড, দ্যাটস অল, আর কিছু না। ওকে, অবশ্যই অবশ্যই শেষে প্রশ্ন এক্সক্লেমেশন চিহ্ন। আই থিংক এখন আর ব্যাপারটা না বোঝার মতো কিছু নাই। তারপর মেনি পিপল অফ দি ফ্লাড এফেক্টেড পিপল এরিয়া বিকেম হোমলেস, মেনি পিপল অফ দি ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমার প্রথম কাজটা কি, প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব, এখানে আছে অক্সিলিয়ারি ভার্ব না, নাই, সেক্ষেত্রে ডু নট, ডাজ নট বা ডিডেন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো তো ভার্বটা কোন ফর্মে আছে, এটা কিন্তু পাস্ট ফর্ম, সি এ এম কে, তাই না? তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে ডিডেন্ট, তারপর সাবজেক্ট, বাকি যা আছে আর কি। ডিডেন্ট মেনি পিপল অফ দি ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস, ডুডি ডাজের পর যখন ভার্ব বসে তখন সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে বিকামটা বিকাম হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি, মেনি পিপল অফ দি ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন শেষ। আবার বলতেছি আমি, মেনি পিপল অফ দি ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস। তারপর মেনি কনসিয়াস পিপল কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফুড ভিকটিম, এই দেখো এখানে টু হেল্প, এই হচ্ছে হিসেবটা। যদি টু প্লাস ভার্ব থাকে, এই টু এর জায়গায় হচ্ছে সো দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট কেন অথবা ভার্ব প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। তাহলে এইখানে দিলাম সো দ্যাট, এই পর্যন্ত ঠিক থাকবে। মেনি কনসিয়াস পিপল কাম ফরওয়ার্ড সো দ্যাট, সো দ্যাট এই মেনি কনসিয়াস পিপলটা আরেকবার, তাহলে সো দ্যাট এই মেনি কনসিয়াস পিপলের পরিবর্তে প্রনাউন দিলাম দে, তারপরে হচ্ছে কেম, যেহেতু পাস্ট তাহলে হবে কুড হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ায় দেখো, মেনি কনসিয়াস পিপল কেম ফরওয়ার্ড সো দ্যাট দে কুড হেল্প দ্য ফ্লাড ভিকটিমস। আমি এতক্ষণ যাবত ফুড পড়তেছিলাম, ঘুমে ভালোই ধরছে যেমন হচ্ছে। ওকে, আবার বলতেছি অ্যান্সারটা, মেনি কনসিয়াস পিপল কেম ফরওয়ার্ড সো দ্যাট দে কুড হেল্প দি ফ্লাড ভিকটিমস। অনেক সচেতন মানুষ আগে আসছিল যাতে করে তারা কি বন্যাগ্রস্ত লোকজনদেরকে সাহায্য করতে পারে। In the young generation showed very positive attitude in this regard. Okay, কি হবে এটার স্যার? The young generation showed very positive attitude. আচ্ছা, the young generation didn't show, যেহেতু অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে did আসছে। তাহলে the young generation didn't show, পজিটিভের পরিবর্তে দাও বিপরীত শব্দ নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড, এই ভেরিয়ের পরিবর্তে একেবারে সেন্টেন্সের শেষে এট অল। তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা? এবার পাঁচটাই পেজে গেছে না? হ্যাঁ, পাঁচটা প্রায় পেজে গেছে। আচ্ছা, কি দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো, কেন ডিডেন্ট আসছে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ নট তো তোমার আনতে হবে, যদি অক্সিলারি ভার্ব থাকতো সাথে নট দিয়ে দিতাম, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে ডু নট, ডিড নট, ডাজ নট। তাহলে দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো, ডু ডাজের পর ভার্বের বেস ফর্ম আসে, ডিডেন্ট শো নেগেটিভ অ্যাটিটিউড, দেখায়নি নেতিবাচক কোনো কি অঙ্গভঙ্গি বা দৃষ্টিভঙ্গি ইন দিস রিগার্ড, ভেরি পরিবর্তে শেষে এট অল। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড এট অল। তারপর দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস টু মিটিগেট, টু মিটিগেট কমানো, মিটিগেট মানে হচ্ছে কমানো বা প্রশমিত করা, তাহলে এই পর্যন্ত ঠিক থাকবে। দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস, টু এর জায়গায় ঠিক সো দ্যাট, তারপরে ওই যে সাবজেক্ট দে, তারপর হচ্ছে এই এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কুড, সো দ্যাট দে কুড
they could mitigate the sufferings of the flood victims. আবার বলতে সেম অ্যান্সারটা, they extended their helping hands so that they could mitigate the sufferings of the flood victims. তারপর ইনফ্যাক্ট they couldn't but come forward. আচ্ছা, এই যে couldn't but বা cannot but, এটার পরিবর্তে হচ্ছে মাস্ট, আর কিছু না, অ্যাফার্মেটিভ হয়ে গেছে, অর্থাৎ মাস্ট থেকে ক্যান নট বা কুড নট, শেষ। ইনফ্যাক্ট দে মাস্ট কাম ফরওয়ার্ড। তারপর তারপর কালেক্টিং সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন হচ্ছে চাঁদা, চাঁদা চাঁদা তুলে দে বট রিলিফ গুডস, রিলিফ হচ্ছে যে বন্যাতদের জন্য দান করার জন্য যে মালামাল, রিলিফ গুডস ফর দি ফ্লাড এফেক্টেড পিপল, কি বন্যা পীড়িতদের জন্য। তাহলে এই যে এইটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, আই থিংক বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। তাহলে কালেক্টিং সাবস্ক্রিপশন, এই যে ভার্বের সাথে আইএনজি দেওয়া যদি থাকে, ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকে, যদি সেটা কম্পাউন্ড করি এন্ড, এন্ড আগে একটা ক্লোজ পরে একটা ক্লোজ, তাহলে এইখানে এন্ড, তাহলে দে বাকি যা আছে এটা একটা ক্লোজ দেওয়া আছে, তাহলে এইখানে একটা ক্লোজ করতে গেলে আমার কি লাগবে, একটা সাবজেক্ট দে, আর এই যে ভার্বটা এটা ফাইনাইট ভার্ব করতে হবে, তাহলে এই পাশে পাস্ট, এটা ফাইনাইট করতে গেলে পাস্ট করতে হবে, তাহলে দে কালেক্টেড সাবস্ক্রিপশন এন্ড দে বট রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। আবার বলছি অ্যান্সারটা, দে কালেক্টেড সাবস্ক্রিপশন, তারা চাঁদা সংগ্রহ করেছিল এবং তারা কি কিনেছিল, পণ্য কিনেছিল ফ্লাড এফেক্টেড পিপলদের জন্য। তারপর আর এখানে নাই, এটা করছি, এটা অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে করে। তারপর মাই গুডনেস, আচ্ছা এইটা একটু করি লাস্ট অফ অল। চ্যাপ্টার নাম্বার 25, ওয়ার ইজ আ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। তাহলে নেগেটিভ করতে বলছে ওয়ার, নেগেটিভ করতে বলতে অক্সিলারি ভার্ব করতে নট, ওয়ার ইজ নট এ কার্স, অভিশাপ, এটার বিপরীত হচ্ছে আশীর্বাদ, ব্লেসিং, ব্লেসিং ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। আচ্ছা, ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা গঠনমূলক না, তাহলে এটা আসলে ধ্বংসাত্মক, এই টাইপের, ইট ইজ ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসাত্মক, যেটা গঠনমূলক না সেটা ধ্বংসাত্মক, এরকমটা বোঝানো হচ্ছে। ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন, ইন্টারগ্রেট করতে বলছে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, তাহলে ডাজন্ট, যে কেন ডাজন্ট এটা নিশ্চয়ই বুঝতেছো, ডাজন্ট ইট, তারপরে ভার্ব বেসড অন ডিস্ট্রয়, ডাজন্ট ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন, ইন্টারগ্রেট করলে অবশ্যই শেষ এক্সক্লেমেশন দেওয়া লাগবে। ইজ দ্য পোস্ট এভিল, এটা বাদ, তারপর হচ্ছে দোজ হু আর ওয়ারমঙ্গার্স, এই যে এইটুকু পুরোটা বাদ, এইটুকু পুরোটা বাদ, বাকি যা আছে তাহলে শেষ অ্যান্সার। তাহলে এই যে দোজ হু, এটা উঠে যাবে, টু বি ভার্ব উঠে যাবে, শেষ। তাহলে ই নাম্বার অ্যান্সার কি, ওয়ারমঙ্গার্স মেক দ্য ট্রাবল ফর অল, এই যারা যুদ্ধ করে, যুদ্ধকারীরা কি সকলের জন্য কি নিয়ে আসে, ঝামেলা দুর্দশা নিয়ে আসে। উই নো দ্যাট ওয়ার ব্রিংস, এটা বাদ, শুডেন্ট এ ম্যান লার্ন টু লিভ ইন পিস, অ্যাসার্টিভ, এ ম্যান, অ্যাসার্টিভ হলো প্রথম সাবজেক্ট, এ ম্যান, তারপর হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব থাকলে তো কথাই নেই, এ ভার্ব, এ ম্যান শুড, নট থাকলে নট উঠে যাবে, আমরা জানি, ম্যান শুড লার্ন টু লিভ ইন পিস, এ ম্যান শুড লার্ন, একটা মানুষের শেখা উচিত, একটা মানুষের কি শেখা উচিত না কিভাবে শান্তিতে থাকা যায়, অবশ্যই একটা মানুষের শেখা উচিত কি, লার্ন টু লিভ ইন পিস, কিভাবে বাঁচা যায় শান্তিতে। হাউ ডিভেচারিং দ্য ওয়ার ইজ, অ্যাসার্টিভ করতে বলছে, অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে হচ্ছে সাবজেক্ট দ্য ওয়ার ইজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্তাংশ ডিভাস্টেটিং, আর এই যে এর আগে একটা ভেরি। আচ্ছা, তারপর নাথিং ইজ এস করসিভ এস, এটা বাদ, এটা বাদ। আচ্ছা, আই থিঙ্ক এইটা কিন্তু আমি তোমাদেরকে আরামে করাইছি, একটু বুঝলে, তোমরা যদি বুঝে থাকো তাইলে হচ্ছে আমার আসলে প্রশান্তি, আদারওয়াইজ আসলে প্রশান্তি না, যত যাই বলি। আচ্ছা, এখন সবগুলো দেখবে একরকম। এই যে as soon as যদি অ্যাসার্টিভ থাকে তাহলে এটা পরিবর্তন হচ্ছে নো সুনার, নো সুনার হ্যাড আই সিন, আর এটা সাবজেক্ট দিলে হেডের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়, নো সুনার হ্যাড আই সিন দ্যাট টাইগার, বাকি যা আছে মিলে গেছে, টাইগার আই ক্লাইম্ব আপন দ্য ট্রি, ক্লাইম্ব আপন দ্য ট্রি। তাহলে এটা কি, হাউ নাইস দ্য ফরেস্ট ইজ, দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস, বোঝা যায়, দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস। আমি যা করেছি তার বাইরে থেকে আদৌ আসে না, একটু ভালোভাবে দেখো। তারপর এভরিবডি নোজ দিস, এভরি যুক্ত শব্দ থাকলে হচ্ছে হু, নেগেটিভ নাই, নট নাই তাহলে নট দেওয়া লাগবে, যেহেতু নট আমার দেওয়াই লাগবে, যেহেতু নট আমার দেওয়াই লাগবে তাহলে অক্সিলারি ভার্ব তো অবশ্যই লাগবে, তাই না, আর যেহেতু এখানে নাই অক্সিলারি ভার্ব তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, যেহেতু বেস আছে ডাজন্ট, আর যদি নট থাকতো তাহলে হু, এই নট উঠে যেত তাহলে অক্সিলারি ভার্ব হতো না, হু ডাজন্ট নো দিস, এই হচ্ছে ব্যাপার। ইফ ইউ ডেস্ট্রয় ম্যানগ্রোভ ফরেস্ট উই লুজ আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, সিম্পল করতে বলছে, তাহলে সিম্পল করতে বলে ইফ সাবজেক্ট, তাই না, এটা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে এনজি, ডেস্ট্রয়, বাই ডেস্ট্রয়িং ম্যানগ্রোভ ফরেস্ট, বাকি যা আছে এটা এমনি একটা ক্লোজ আছে, আর একটা ক্লোজ তো লাগে সব ধরনের সেন্টেন্সই, তাই না, তাহলে এটা ফ্রেজ করে ফেলছি, এটা ক্লোজ হয়ে গেছে। বাই ভিজিটিং দি ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইট, বাই প্লাস ভার্বের সাথে এনজি, তাহলে এই যে নিয়মটা, ইফ উই ভিজিট দ্য ফরেস্ট, বাকি হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে, তাহলে এটা আসেই ক্লোজে, এই তো কমপ্লেক্সের কন্ডিশন অনুযায়ী কাজ হয়ে যাচ্ছে। তারপর সো উই শুড সে, সো এই যে উই শুড, তাহলে কি লেট আস সে, বাকি যা আছে আর কি ইম্পারেটিভ, শেষ। হয় স্প্রিং দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস, যখন হয়েনের পর ইট ইজ প্লাস সময়কাল থাকবে, সময়কাল বোঝাইছি বলতে মাস বছর বা ইয়া বোঝাবে, কি মাস বছর বা ঋতু বোঝাবে, তখন হচ্ছে ডিউরিং ইন এট প্লাস ওই সময়টা, তাহলে ডিউরিং স্প্রিং বাই দ্য টাইম অফ স্প্রিং, ডিউরিং স্প্রিং SPRING স্প্রিং। আই থিঙ্ক এই লেখা না বুঝলেও সমস্যা নাই তোমাদের, কারণ হচ্ছে আমি তো বলতেছি প্রত্যেকটা কথা, হ্যাঁ, ডিউরিং স্প্রিং
দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস, যা আছে তাই একেবারে। তারপর গোয়িং টু সুন্দরবন উই স মেনি অ্যানিমালস দেয়ার। লাস্ট ওয়ান ইজ একেবারে চেঞ্জিং সেন্টেন্স, আর কোনো আলোচনা আমি করতে পারবো না, কারণ হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স যাই করাইছি, যত কষ্টই হোক না কেন আমার, একেবারে টু দ্য পয়েন্ট, এর বাইরে কিচ্ছু নাই, একটাও আসে না। তুমি একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখো, একটা কোশ্চেনও নাই। মজার ব্যাপার হচ্ছে এটা, এই যে এত বিরক্ত হয়ে গেছি, প্যারা খেয়ে গেছি, বাট কথা হচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, গোয়িং টু সুন্দরবন উই স মেনি অ্যানিমালস দেয়ার কমপ্লেক্স, তাহলে গোয়িং বারবার সাথে আইএনজি যেটা, সেটা হচ্ছে কমপ্লেক্স এসেন্স ওয়ান প্লাস দুইটা পূর্ণাঙ্গ বাক্য, তাহলে সিন্স দিলাম, সিন্স উই ওয়েন্ট টু সুন্দরবন, সিন্স উই ওয়েন্ট টু সুন্দরবন, যেহেতু আমরা সুন্দরবনে গিয়েছিলাম, সেহেতু আমরা কি দেখছিলাম, উই স মেনি অ্যানিমালস দেয়ার, উই স মেনি অ্যানিমালস দেয়ার, আবার উই স মেনি অ্যানিমালস দেয়ার, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে সিন্স হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এই যে একটা ক্লজ, আর এই পাশে আছেই একটা ক্লজ, শেষ। চেঞ্জিং সেন্টেন্স একবারে শেষ তোমার জীবনের জন্য। একটু ভালো করে রিভিশন দাও, আর বাকি কিছু আছে ওগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি, তোমাদের প্র্যাকটিস ইয়া সহ দিয়ে দেবে, অ্যান্সার সহ, তখন তোমাদের এমনি সুবিধা হবে। তাও আমি চেষ্টা করছি অনেকগুলি করিয়ে দেওয়ার, ঠিক আছে। এত ইয়ার মধ্যেও কি বলে একটু রেস্টও নেওয়া নাই, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত চেঞ্জিং সেন্টেন্স। পরবর্তীতে আমি দেখি কোন পার্টটা আমার আছে। আমার আছে হচ্ছে এখন মূল কঠিন একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তোমরা একটু প্র্যাকটিস করো ভাই নিজেরা, তাহলে দেখবা বস হয়ে গেছো একেবারে। ওকে মাই স্টুডেন্টস, একেবারে ক্লাস নিতে নিতে ক্লান্ত হয়ে যাচ্ছি, দেখছো পুরো মানে গরম হয়ে গেছে ক্লাস নিতে নিতে এক কথায়। তার ফলে রেজাল্ট খুলে ফেলছে এর মধ্যে। একেবারে কথা হচ্ছে এখন গরম হওয়ার পরই আবার ঠান্ডা লাগবে, তাই না? একটা ইংলিশ লিটারেচারে একটা সুন্দর একটা কবিতা আছে, সেটা হচ্ছে অল টু ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, ওই কবিতাটাতে শেষ একটা লাইন আছে, এই কবিতাটা লিখছে হচ্ছে পিবি শেলি, যার পুরো নাম হচ্ছে পার্সে বিশি শেলি। ওইখানে একটা সুন্দর লাইন আছে কবিতা, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, মানে হচ্ছে শীতের পরপরই কি খুব একটা দূরে থাকে বসন্ত? আসলেই না। তো আমরা এই যে কঠিন কাজ শেষ করে ফেলছি, অনেক ঘুম ছিল চোখে, তারপর কিছু করার নাই, মাঝখানে পানি দিয়ে তারপরে ক্লাস নিতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি তোমাদের জন্য এই পরিশ্রম করতে পেরে যখন দেখবো ফিডব্যাকটা সুন্দর, তখন দেখবো যে না আমি তো সফল, এই পরিশ্রমকে কিচ্ছু মনে হবে না, বিশ্বাস করো। তো এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুবই সহজ একটা টপিক, টেক কোশ্চেন। আমি জাস্ট তোমাকে যদি 20টা সেন্টেন্স বুঝে বুঝে করবা, 20টা টেক কোশ্চেন, এর বেশি একটাও না, আমি করাবো হয়তো আরো বেশি, কিন্তু এই 20টার বাইরে তোমার টেনশন করার কোনো দরকার নেই, জাস্ট বুঝে করবা, তাহলে 100% পরীক্ষাতে 5 পাবা। এমনি টেক কোশ্চেন সহজ, তোমরা জানো। যারা আমার এফএফবি 26 ক্লাস করছে তাদের রিভিউ এমন ছিল, ভাই টেক কোশ্চেন এমনি ভালো ছিল, কিন্তু এই ক্লাসটা করার পর আমার জীবনে আর কোনো প্রবলেম হবে না টেক কোশ্চেন, জাস্ট বিলিভ মি। এবং আমার এফএফবি 26 যারা স্টুডেন্ট আছে, পেইড বেচে তো এমনিতেই আমার ক্লাস পুরো চাঙ্গা থাকে, এটা তোমরা না করলে বুঝবে না পেইড বেচের ক্লাস। ওকে, তো এখন আমরা যাচ্ছি একেবারে সহজ একটা টপিক, সবচেয়ে সহজ একটা টপিক, যে জীবনে পড়াশোনা করো না সেও টেক কোশ্চেনে 5 পাবা, 5 5 কনফার্ম। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিংক সো ফার অল অফ ইউ আর গোইং ওয়েল, ফাইন। ওকে, টেক কোশ্চেন দেখি কি আছে এখানটাতে। আমার টেক কোশ্চেনের আগে আমরা দুই চারটা হচ্ছে প্রাথমিক আলোচনা করব একটু, সেটা কেমন, সেটা হচ্ছে যে প্রাথমিক আলোচনাটা কি, প্রাথমিক আলোচনা, যদিও এটা একটা মানে হচ্ছে এক রাতের ক্লাস, বাট আগে যেহেতু দিচ্ছি তাই তোমাদের সাথে একটু ইন্টারেকশন করার চেষ্টা করছি, যেন ব্যাপারটা তাও কনসেপ্ট ক্লিয়ার থাকে। বলতে পারো এইখানেও 20% বেসিক তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো আলোচনা করতে গেলে যেটা আমার লাগবে সেটা হচ্ছে যে তোমার জানতে হবে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলি। আচ্ছা, এক কথায় আমি যদি তোমাদেরকে অক্সিলিয়ারি ভার্বের কথা বলি, তাহলে আমার এই স্লাইডটা দেখলেই মোটামুটি এনাফ। ওকে, এই স্লাইডটা দেখলে মোটামুটি এনাফ। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব কি কি, am is were, was were, have is it, do did does, এবং এগুলি হচ্ছে অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। হ্যাঁ, আচ্ছা, আলটিমেটলি অক্সিলিয়ারি হোক, মোডাল অক্সিলিয়ারি হোক, টু বি ভার্ব হোক, টু হ্যাভ ভার্ব হোক, টু ডু ভার্ব হোক, সবকিছু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর হচ্ছে আমার লাগবে দুইটা জিনিস আমার টেক কোশ্চেন করতে গেলে, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আরেকটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন কি কি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার। এর বাইরে কোনো প্রকার প্রোনাউন আমার টেক কোশ্চেনে দরকার নাই, এবং অক্সিলিয়ারি ভার্বও দরকার নাই। একদম সিম্পল হিসাব। তোমাদের পরীক্ষাতে আসবে কিভাবে টেক কোশ্চেনটা? আচ্ছা, আমি একটু যদি তোমাদেরকে দেখাই দিই ব্যাপারটা, ও মাই গডনেস, সেটা হচ্ছে দেখো পরীক্ষা কিভাবে আসবে, যেমন দ্য মাদার রোজ ইন হার্ট, এইটা একটা সেন্টেন্স। ওকে, আচ্ছা, তারপরে ডোন্ট টেল এ লাই, তারপরে হচ্ছে নান বিলিভস ইউ, তারপরে ধরো আমি আরেকটা সেন্টেন্স দিলাম, আই হার্ডলি ফাইন্ড হিম বিজি, তারপরে neither of them goes। আচ্ছা, নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি, নাম্বার ই, এই হচ্ছে তোমাদের পরীক্ষাতে টেক কোশ্চেন, ঠিক আছে। টেক কোশ্চেন জাস্ট 20টা কোশ্চেন, আধা ঘন্টা আমার সাথে করো, টেক কোশ্চেন তোমার বেসিক থেকে হয়ে যাবে, একদম বেসিক থেকে হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে ধরো তোমাদের পরীক্ষায় আসছে। এখন তোমরা যেটা করবা পরীক্ষাতে টেক কোশ্চেন বুঝতে গেলে তোমাদের জানতে হবে সাবজেক্ট সম্পর্কে, আর হচ্ছে দুইটা জিনিস ভার্ব সম্পর্কে। ভার্ব বলতে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব, এইটা। আর সাবজেক্ট হচ্ছে যেটা কর্তা, যেমন হচ্ছে আমি যদি বলি রহিম ঘাস খায়, ঘাস সাবজেক্ট নাকি রহিম সাবজেক্ট? ডেফিনেটলি রহিম, এই ব্যাপারটা তোমরা অলরেডি বুঝে, যেহেতু এটা অ্যাডভান্স জায়গা, যেহেতু একটা ক্লাস, তাও আমরা মোটামুটি 7 দিন আগে দিয়ে দিচ্ছি। ওকে, সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ সাধারণত ভার্বের আগে বসে। এটা কিন্তু ঠিক না যে প্রথমে বসলেই সেটা সাবজেক্ট, এরকম কিছু না। কি, যেমন আমি যদি বলি এভরিডে সায়ান গোজ দেয়ার। আচ্ছা, এইখানে যদি আমি চিন্তা করি যে এভরিডে এটা হচ্ছে সাবজেক্ট, তাইলে তোর গোষ্ঠী শুদ্ধ গেল, উদ্ধার প্রায় গাল লাল করে ফেলাম যে এরকম চিন্তা করবে, ঠিক আছে। কোনোভাবেই এরকম চিন্তা করা যাবে না। তোমার লাগবে কি, সাবজেক্ট, আর সাবজেক্টের পরিবর্তে যেটা আমার বসাতে হবে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি এর মধ্যে, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার। এর বাইরে টেক কোশ্চেনে কোনো প্রকার প্রোনাউন নেই। আর অক্সিলিয়ারি ভার্ব, এই যে
এতগুলো লাগবে না, এই কয়টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই কয়টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই কয়টা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এখন ট্যাগ কোশ্চেন করতে গেলে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটা ফোকাস করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমেই একটা অক্সিলিয়ারি ভার্ব, একদম এইটুকু হচ্ছে মেইন পয়েন্ট, এইটুকু হচ্ছে মেইন পয়েন্ট। প্রথমেই একটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে এক নাম্বার। দেন হচ্ছে প্লাস সাথে একটা নট দেওয়া লাগবে, ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি, প্লাস প্রোনাউন। আর এই যে শেষ হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন, এইটুকু কাজ করলে আমার ট্যাগ কোশ্চেন পুরোপুরি ডান, জাস্ট এইটুকু কাজ করলে আমার ট্যাগ কোশ্চেন ক্লিয়ারলি ডান। এর বাইরে কিছু না ট্যাগ কোশ্চেন, এতক্ষণ জ্বালা করছে সব এগুলো বৃথা কথাবার্তা, এইটুকু হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন, আর কিচ্ছু না, একেবারে কিচ্ছু না, দ্যাটস অল। আচ্ছা সেটা কেমন? এখন থাক আর না থাক, প্রথমেই একটা অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, প্রথমেই একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে একটা প্রোনাউন। এখন প্রোনাউন নাও থাকতে পারে সাবজেক্ট হিসেবে, আচ্ছা সাবজেক্ট হিসেবে আমরা সাবজেক্টের পরিবর্তে, আচ্ছা তাহলে প্রোনাউনটা দিব কিভাবে? প্রোনাউনটা দিব সাবজেক্ট এর বিপরীতে, বিপরীতে। আচ্ছা এখন সাবজেক্টের বিপরীতে যে প্রোনাউন দেব, এখানে আমরা কি কি দিতে পারবো? নরমালি প্রোনাউন থাকে সেন্টেন্সে, ঠিক আছে, কিন্তু যদি না থাকে, থাকলে তো যেটা আছে আমি সেটা দিয়ে দিব, দ্যাটস অল। থাকলে প্রোনাউন যেটা আছে সেটা আমি দিয়ে দেব, কিন্তু না থাকলে কি করব? বাইরে থেকে আমরা আনবো হচ্ছে হি, শি, ইট, দে, হিসাবটা হচ্ছে এই। আচ্ছা এখন এইটা আমরা হয়তো জানি, কখন হি, কখন শি, কখন ইট, কখন দে। আমি বলে দিচ্ছি যে কোনো কিছুর প্লুরালে, যে কোনো কিছুর প্লুরালে দে হয়, ঠিক আছে কথাটা? ওকে। ইট কখন হয়? মানুষ বা তার উপরের শ্রেণী ব্যতীত, মানুষ বা তার উপরের শ্রেণী ব্যতীত, শ্রেণী ব্যতীত সিঙ্গুলার কিছু বোঝালে, ব্যতীত সিঙ্গুলার কিছু বোঝালে, কিছু বোঝালে হচ্ছে ইট। তাহলে বাকি রইল কি? হি আর সি। আচ্ছা মানুষ বা তার উপরের শ্রেণী যদি কোনো কিছু এক বচন বোঝায়, এই দুইটাই কি? মানুষ বা তার উপরের শ্রেণী। এখন প্রশ্ন করতে পারছে উপরের শ্রেণী আবার কোনটা? ধরো দেবদেবী আছে, আল্লাহ আছে, তারপর হচ্ছে প্রফেট আছে, জিসাস ক্রাইস্ট আছে, হ্যাঁ এরকম যদি বোঝায়, মানুষ বা তার উপরের শ্রেণী এক বচন বোঝালে বা সিঙ্গুলার বোঝালে হি বা সি, ঠিক আছে, হি বা সি। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে সি হচ্ছে মহিলা বা স্ত্রী, আর হি হচ্ছে পুরুষ বা বেড়া, এক কথায় বেড়া। ওকে, এই গেল হচ্ছে আমার প্রোনাউনের হিসেবটা। আর অক্সিলিয়ারি ভার্ব এখন আসি, আমরা প্রথমে দিব হচ্ছে প্রোনাউনটা, এই টুকটুকে রাখো, মাথায় লিখে রাখো, একটা মাথায় গেঁথে রাখো। প্রথমে আমরা এই যে শেষে ডান পাশে প্রোনাউনটা আমরা প্রথমে দিব, ঠিক আছে, প্রথমে দিব হচ্ছে আমরা প্রোনাউনটা কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। প্রথমে আমরা প্রোনাউনটা কি দিব? সাবজেক্ট অনুসারে, সাবজেক্টের বিপরীত অর্থাৎ সাবজেক্ট অনুসারে। আচ্ছা এই হচ্ছে একটা কথা গেল। আর তার আগে দিতে হবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং সাথে একটা নট, যদি নট সেন্টেন্সে না থাকে, কথাটা বোঝো। এর আগে দিব হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু আগে প্রোনাউনটা দিয়ে তারপরে আগেরটা দিব আমরা অক্সিলিয়ারি ভার্বটা। এই ভুলটা একটু পাকনামি করো না পরীক্ষার মধ্যে, আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, পাকনামি করলেই এখানে ধরা খাবা। কারণ হচ্ছে অনেক সময় অ্যানসার প্রোনাউনটা হয় দে, কিন্তু দেওয়া আছে ওয়াজ, তাহলে ওয়াজেন্ট দে বা ওয়াজ দে, একেবারে আকাশ বড় তারা, বুঝছো? পরে জীবনে পস্তাবা, এই এটার জন্য উনাশি পাইলা, আহা রে আহা। আচ্ছা তাহলে প্রথমে দিবা হচ্ছে এখানটাতে প্রথমে প্রোনাউন, তারপর ক্লাস টেনে করলে ক্লাস বুঝবে না, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাথে যদি সেন্টেন্সে নট থাকে নট বাদ দিয়ে দিবা, নট না থাকলে সংখ্যাটা অ্যান্টি যোগ করে দিবা। আচ্ছা তার মধ্যে আমি যেমন শেল, এইটা নেগেটিভ বা নট কিরকম? সেন্ট। এম এর নট কিরকম? এইচ বা আরেন্ট। উইলের নট কিরকম? উড। এই কথা একটু ভালোভাবে মাথায় রাখবা, হ্যাঁ? এখন কথা হচ্ছে আমার যদি অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে না থাকে তাহলে কিরকম হবে? যদি অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে তো ভালোই, দিয়ে দিলাম কাজ ছাড়া, তাই না? যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেন্টেন্সে, আচ্ছা যদি লিখবো মদিনা আবার, হ্যাঁ অক্সিলিয়ারি ভার্বের জন্য অক্সিলিয়ারি ভার্ব কিভাবে বসাবা সেটার জন্য আমি বলছি, যদি অক্সিলিয়ারি ভার্ব বাক্যে না থাকে তবে বাইরে থেকে ডু নট, ডাজ নট, ডিড নট, এই হচ্ছে হিসেব, এর বাইরে আর কিছু না। তাহলে হয়ে গেছে প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব, পরে একটা প্রোনাউন, শেষ অ্যানসার। তো অ্যানসারটা অবশ্যই একটা কোশ্চেনে মাথায় রাখতে হবে, পুরো সেন্টেন্সটা তুলে করতে হবে, আদারওয়াইজ পুরো মার্কসটা মাইনাস, আই মিন বাদ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যাই করো না করো এই কাজটুকু না করলে তোমার পুরোটাই বৃথা, একেবারে বৃথা, বিলিভ মি। পুরোটা ট্যাগ কোশ্চেন তুলে করতে হবে, ফাইন? আমি হয়তো তুলে করবো না এখানে, বাট তোমাদের অবশ্যই যেটা করতে হবে তুলেই করতে হবে, নো অপশনস, নো অল্টারনেটিভ অপশনস। ওকে আচ্ছা এখন আমি যদি একটা বোর্ড কোশ্চেন সলভ করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আমি বোর্ড কোশ্চেনে চলে যাবো, কেমন? এগুলো আমি দিছি নিজে। আচ্ছা আর কয়েকটা কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে যে এইখানটাতে আসি আমি। আচ্ছা কিছু শব্দ আছে ওগুলো সেন্টেন্সে নটের কাজ করে, ঠিক আছে? ওই শব্দগুলো থাকলে তুমি সাথে অ্যান্টিটা যোগ করতে পারবা না, যেমন নটের কাজ করা ওয়ার্ড, যেমন হার্ডলি, এগুলো সবচেয়ে বেশি আসে, আমি সেটাই বলবো। সেলডম, স্কার্সলি, নেভার, নট, তারপর নান, এগুলো তো জানা কোথায়, তাই না? ফিউ, লিটল, রেয়ারলি, এই কয়টা ওয়ার্ড থাকলে তুমি অ্যান্টিটা দিতে পারবা না সেন্টেন্সে, মাথায় রাখতে হবে। ওই যে অক্সিলিয়ারি ভার্বের পরে যে নট দিব, ধরো যে আছে হি সেলডম
বাইকস, অন্য কোনো ইফেক্ট কিন্তু ফেলে না এখানে, তাই না? তাহলে এখানে হি আছে অক্সিলারি ভার্ব, দিলাম হি, বাইকস এস বাই এস আছে, তাহলে দিলাম হচ্ছে ডাস। এই নটটা দিতে পারবো না কারণ এটা হচ্ছে ইকুয়াল টু নট। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বলছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব বাকি না থাকে, তবে ডু নট, ডাজ নট, ডিড নট, সেটা কখন কোনটা? দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, ডাজ নট হচ্ছে যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে, ফাইন। ডু নট, ডিড নট হচ্ছে যখন ভার্বের সাথে পাস্ট ফর্ম থাকবে, আর ডু নট হচ্ছে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। অর্থাৎ এই দুটো না হলে, না মিললে এটা ভার্বের পাস্ট ফর্ম বা ইডিও বলা চলে। ওকে, এবং সেখানে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে না। আচ্ছা এইখানে একটু ঝামেলা আছে, সবসময় যে ডাজ নট হয় তা না। তখন প্রথমটা যখন দে হয়ে যায়, উই হয়ে যায়, ইউ হয়ে যায়, তখন আর ডাজ হয় না। এস বাই এস থাকে সত্ত্বেও তখন ডু হয়ে যায়, ইজ থাকে সত্ত্বেও আর হয়ে যায়, তারপরে ধরে ওয়াজ থাকে সত্ত্বেও ওয়ার হয়ে যায়, তারপরে হ্যাজ থাকে সত্ত্বেও হ্যাভ হয়ে যায়। এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। প্র্যাকটিসের মধ্যে সবকিছু আমি ক্লিয়ার করে দেবো, সবকিছু। ওকে, এই কথা থাকলে নটের কাজ করে, দ্যাট তুমি সেই সেন্টেন্সটাতে নট কোনোভাবেই দিতে পারবে না। আচ্ছা কিছু ওয়ার্ড যেমন এভরি, সাম, নো, এনি, অল, হু। আচ্ছা এই কয়টা না, কয়টা পরে লিখছি। অল, হু, এভরি, সাম, নো, এনি, অল, হু। ওকে, ইত্যাদি যুক্ত শব্দ, যুক্ত শব্দ বা অল হু, নান। এর পরিবর্তে প্রোনাউন দে বসে। আচ্ছা ইত্যাদি যুক্ত শব্দ বলতে কি বুঝো আসলে? ব্যাপারটা হচ্ছে ধরো যে এভরি মাদার, এভরি ফ্রেন্ড, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, হ্যাঁ এগুলি বুঝাচ্ছি আমি এভরি যুক্ত শব্দ বা ইত্যাদি যুক্ত শব্দ। এছাড়াও নান, অল, হু এগুলি পরে সাধারণত দে বসে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। আচ্ছা এইখানটাতে যদি আমি দেখি তাহলে প্রোনাউনটা এই যে এগুলো যুক্ত শব্দ, তাহলে এটা পরিবর্তন হচ্ছে দে, দিলাম দে, ফাইন। এখন লাভস একটু যদি ভালোভাবে খেয়াল করো, এখানে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব নাই, আর না থাকলে আমরা বাইরে থেকে আনতে পারবো কি ডু, ডাজ, ডিড। ওকে, এখন কথা হচ্ছে নরমালি এই সেন্স থেকে ডাজ আসে, কিন্তু আমি বলছিলাম যদি প্রোনাউনটা দে থাকে, তো সেই ক্ষেত্রে হ্যাজের জায়গায় হ্যাভ হয়ে যাবে, ইজের জায়গায় আর হয়ে যাবে, ডাজের জায়গায় ডু হয়ে যাবে, এবং হচ্ছে ওয়াজের জায়গায় অয়ার হয়ে যাবে। ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, কেমন? তাহলে এখানে আলটিমেটলি দে যখন দিছে তখন ডাজ হওয়ার কথা ছিল, এস বাই এস যেহেতু আছে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে ডাজ হবে না দের আগে, কারণ থার্ড পারসন প্লুরাল। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ভার্বের সাথে কখনো এস বাই এস বসে না। তাহলে কি ডাজের জায়গায় হয়ে যাচ্ছে ডু, নট নাই তো নট, শেষ কাজ। আর একটা জিনিস জাস্ট তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, তাহলে 100% তোমরা ওকে হয়ে যাবে। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো সব আলোচনা আছে, কিন্তু আমার ওই স্লাইডের কাজ খুব একটা ভালো লাগে না। আমি যদি ঠিকঠাক মতো না এক্সপ্রেস করতে পারি, স্লাইড দেখে আসলে আমার স্লাইড দিয়ে আমার ক্লাস করাই ভালো লাগে না। ওকে, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কেমন? যদি বাংলায় বলি যাদের আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে ভাই হি রিকোয়েস্টেড মি, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? যদি আমি ইংলিশের ক্ষেত্রে অ্যান্সার করি 100% ভুল, এটা কোনোভাবে ইম্পারেটিভ না, এটা হচ্ছে অ্যাসার্টিভ, নট ইম্পারেটিভ। এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন ইংলিশের ক্ষেত্রে ইম্পারেটিভ? ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। মাঝে মাঝে মূল ভার্ব দিয়ে শুরু হলে মূল ভার্বের পূর্বে দেখো কি থাকতে পারে, কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্ব যে কোনো সেন্টেন্সে শুরু থাকতে পারে। সেই কমন অ্যাডভার্বগুলি কি? প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ, ইদার, নিদার। এছাড়াও ধরে যে থাকতে পারে জোনটা যদিও অ্যাডভার্ব না, ঠিক আছে? এই কয়টা থাকতে পারে। এই কয়টার পর যদি সরাসরি ভার্ব থাকে সেটা কিন্তু কোনোভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা মাথায় রাখতে হবে আগে, ঠিক আছে? যেটা কোন ধরনের সেন্টেন্স, এটা ইম্পারেটিভ যদি সরাসরি ভার্ব থাকে, আর যদি সাবজেক্ট থাকে দ্যাটস ডিফারেন্ট, ফাইন। এখন আমার কথা আসি ইম্পারেটিভ চেনা শেষ আমাদের। ইম্পারেটিভ হলেই ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হবে, ট্যাগ কোশ্চেন এর উত্তর হবে উইল অথবা ওন্ট ইউ। আচ্ছা ইম্পারেটিভ হলেই, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ হলেই অ্যান্সার হবে উইল ইউ বা ওন্ট ইউ। এই ব্যাপারটা তোমাকে 100% অবগত থাকতে হবে, উইল ইউ বা ওন্ট ইউ। এখন কথা হচ্ছে তুমি যদি চিন্তা করো নট আছে নাকি নট নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার ইম্পারেটিভের ক্ষেত্রে, দ্যাট ডাজন্ট ম্যাটার ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। কথা কি ক্লিয়ার? ইম্পারেটিভের ক্ষেত্রে তোমার কিছু দেখা দরকার নেই, নট আছে না নট নাই। নরমালি কিন্তু নট না থাকলে একটা সংক্ষেপে অ্যান্টি যোগ করতে হয়, কিন্তু ইম্পারেটিভে কোনো দরকার নেই। শুধুমাত্র লেটস দিয়ে থাকলে লেটস অথবা লেট আস দিয়ে থাকলে উত্তর শেল উই। এই হচ্ছে অ্যান্সার। এখন আমার প্রশ্নটা হচ্ছে যদি একটা এক্সাম্পল দিই, লেট মি ডু। আচ্ছা এইটাতে কি হবে অ্যান্সার? উইল ইউ বা ওন্ট ইউ নাকি শেল উই? এখানে কিন্তু ভুল করে যাবেন, আমি বলছি একদম লেটস বা লেট আস, অন্য কিছু না। লেট দিয়ে অনেক কিছুই থাকতে পারে, সেই ক্ষেত্রে জেনারেল ইম্পারেটিভ উইল ইউ বা ওন্ট ইউ। আবার তোমরা বেশি বুঝে দুইটা দিও না, কিন্তু দেখুন একটা দিবা, হয় না হয় এই ক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার। লাস্ট অফ অল একটা কথা হচ্ছে এইখানটাতে যে কোনো থিং যুক্ত শব্দের পরিবর্তে
এটা ইম্পারেটিভ রিলেটেড না কিন্তু, হ্যাঁ, যে কোনো থিং যুক্ত শব্দের পরিবর্তে ইট বসে, যেমন সামথিং বার্নস। আচ্ছা, সামথিং এটার পরিবর্তে হলে ইট, আর বার্নস এস বাই এস আছে, তাহলে হচ্ছে ডাস, নট নাই, নট দিলাম। থিং যুক্ত শব্দের পরিবর্তে ইট বসে, এইখানে সাথে প্যাচ লাগে না, যে ইত্যাদি যুক্ত শব্দ বা এগুলোর পরিবর্তে দে বসে, এইটার সাথে কিন্তু ওইটা না। যদি থিং থাকে এগুলোর পরে, তাহলে কিন্তু আবার ইট হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? আই থিঙ্ক 100% ক্লিয়ার থাকা উচিত এখানটাতে, কোনো ধোঁয়াশা আমি রাখিনি তোমাদের জন্য। ফাইন, ওকে। এখন আমরা একেবারে আকাশে বাতাসে প্র্যাকটিসে চলে যাবো। ফাইন, এটা নিয়ে আর খুব একটা বেশি সুযোগ নাই কথা বলার। আমি যে কটা প্র্যাকটিস দিচ্ছি, ওটা করলে অনেক বেশি হয়ে যায়। আমি জাস্ট যে কটা দিচ্ছি উইদাউট প্র্যাকটিসিং দ্য বোর্ড কোয়েশ্চেন। ফাইন, তারপর আমরা শুরুটা করবো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস দিয়ে। ফাইন, প্রথমেই দেখি আমি রাজশাহী বোর্ড 2022। দেখো, হি লেট মি ডু ইট। আচ্ছা, দেখো এখানে কোনো প্রনাউন আছে কিনা, যদি প্রনাউন থাকে প্রথমে আমরা একটা প্রনাউন দিব, দিলাম হি। এখন কথা হচ্ছে এখানে কোন প্রকার অক্সিলিয়ারি ভার্ব নাই, এটা কিন্তু আবার ভাইবো না ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব। এখানে ভার্বটা নন ফাইনাইট তোমার দেখার বিষয় না, কি আছে না নাই। ওকে, এখানে মূল ভার্বটা হচ্ছে ইজ লেট। এখন এটা কোন টেন্স, ভার্ব যেহেতু নাই, তাহলে তোমার বাইরে থেকে আনতে হবে ডু, ডাজ, ডিড। এখন কথা হচ্ছে তুমি ডাজ দিতে পারবে না, কারণ ভার্বের সাথে এস বাই এস নাই। ডাজ ভার্বের সাথে এস বাই এস না থাকলে ডাজের প্রসঙ্গই আসে না। ফাইন, আচ্ছা, তাহলে হয় ডু না হয় ডিড। এখন হি এর সাথে কখনো দিছো তুমি এস বাই এস ছাড়া যদি প্রেজেন্ট ব্যবহার করো, কখনোই না। হি এর সাথে হয় ডাজ, এর সাথে ডু কখনোই হয় না। তাহলে কেন হয় না? কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরো যদি ব্যাপারটা বুঝতে যাই, লেটের তিনটা ফরম্যাট, এই যে লেট, লেট, লেট যখন ভার্ব হিসেবে কাজ করে, যেমনটা হচ্ছে রিড, রিড, রিড। তারপরে পুট, পুট, পুট। এই যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা কি করব? দেখো এস বাই এস প্রথমে আমরা বাদ, তাহলে হয় ডু না হয় ডিড। এখন কথা হচ্ছে কেন এটাও না, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, হয় তবে প্রেজেন্ট টেন্সে, টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্সে হতো, তাহলে এখানে এস বাই এস যুক্ত থাকতো, অর্থাৎ লেটস হতো শব্দটা। আর এই জন্য ডাজ তো হয়ই নাই, এটা প্রেজেন্টে কোনোভাবেই সম্ভব না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই প্রেজেন্টে যদি হতো এস বাই এস যুক্ত হতো। যেহেতু না, এটা কিন্তু আই হলে কোনো প্রবলেম ছিল না, বা দে হলে কোনো প্রবলেম ছিল না। দে হলে আমরা ডুও দিতে পারতাম, ডিডও দিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এস বাই এস নাই, এটা প্রেজেন্ট না। তাহলে কি এটা বাদ গেল, এমনি এস বাই এস নাই, এটাও বাদ গেল, লাস্টে অ্যান্সার থাকে এইটা। তাহলে ডিড নট নাই, সাথে একটা নট দিলাম, ডিড হি, শেষ কাজ, মামলা শেষ। আচ্ছা, তারপর লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। লেটস থাকলেই আমি বলছিলাম ইম্পারেটিভে শেয়ার বি, আর ইম্পারেটিভে কোনো প্রকার নটের হিসাবই আসে না। ফাইন, শেষ। এভরিবডি রেসপেক্টস দ্য ফ্রিডম ফাইটার, যদি কোনো এভরি, সাম, নো, এনি ইত্যাদি যুক্ত শব্দের পরিবর্তে বসে হচ্ছে আমার দে। ফাইন, ওকে। তারপর রেসপেক্টস হওয়ার কথা ছিল ডাজ, হওয়ার কথা ছিল ডাস, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি বলছিলাম দে যদি হয় প্রনাউনটা বা থার্ড পারসন প্লুরাল হয়, সেই ক্ষেত্রে এস বাই এস যুক্ত কোনো শব্দ বসে না। ডাজের জায়গায় ডু, ইজের জায়গায় আর, ওয়াজের জায়গায় ওয়া, তারপর হচ্ছে হ্যাজের জায়গায় হ্যাভ। তাহলে এখান থেকে কি আসবে? একটা ডু, নট নাই, সাথে একটা নট দিলাম, ডোন্ট দে। এগুলো গুড কোশ্চেন, একটু ভালোভাবে দেখো। সাকসেস ক্যান্ট বি অ্যাচিভড উইদাউট এফোর্টস, ক্যান্ট বি, এই যে আছে আমার কিন্তু অক্সিলারি। তাহলে সাকসেস এটা কি কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা ব্যক্তির উপরে শ্রেণী না, তাহলে এক বচন যে কোনো কিছুর পরিবর্তে বসে হচ্ছে ইট। তাহলে বসাইলাম ইট। এই জায়গাটাতে ভুল করবো, আমি যে বলছিলাম যে প্রনাউনটা আগে বসাবা, এইটার জন্য বলছি। এই জায়গাটা তোমরা ভুল করবো না, যাদের কনফার্ম ক্লিয়ার থাকো তারা করে যেতে পারো, কারণ অনেক সময় কনফার্ম ক্লিয়ার হয়ে বলে আমি গত 3 দিন আগে একটা ম্যাথ ভুল করে আসছি, জাস্ট খালি মাথায় আমলে নেই, এই সহজ মিলে গেছে, শেষ। কিন্তু এটা হয় বাস্তবে। আর ক্যান মোডাল অক্সিলারি, আই নো অক্সিলারি আছে, তাহলে ঠিক আছে, দিয়ে দিলাম ক্যান ইট। ফাইন, তারপর হি হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। এখানে আনসার দুইটা হয়, একটা হচ্ছে দিলাম হি, যেহেতু হি আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে হ্যাজ আছে অক্সিলারি ভার্ব হ্যাজন্ট। এটাকে আমার মূল ভার্ব হিসেবে ধরা হয়, যদি এখানে এটাকে সেমি মোডাল হিসেবে ধরা হয়, তাহলে হ্যাজন্ট হি অথবা কেউ চাইলে ডাজন্ট হি করতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। তারপরে যদি আমি এটা দেখি, গুড হেলথ মিন্স দ্য হেলথ ফ্রি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্টের পরিবর্তে দিব হচ্ছে প্রনাউন, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে এইখানে যদি দেখো ভালো করে, প্রনাউন নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্রনাউন আমরা কি দিতে পারবো বাইরে থেকে? হি, শি, ইট, দে। তাহলে আমি যেহেতু গুড হেলথ, এটা কোনো ব্যক্তি না, কোনো প্লুরাল না, এটাও বাদ, এই দুটো বাদ, কোনো ব্যক্তি না, এই জন্য এই দুটো বাদ, কোনো প্লুরাল না, প্লুরাল না হলে যে কোনো কিছু প্লুরাল এটা বসে, তাহলে আলটিমেটলি থাকে এটা ইট। ফাইন, তারপর মিন্স যেহেতু ভার্বের সাথে আছে আসবে কি? ডাস, সিম্পল হিসাব, তাহলে ডাস, নট নাই, সাথে একটা নট দিলাম, সেটা কোশ্চেন এইটুকু ব্যাপার। ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং সার্টেন রুলস। এটা ওয়ান থাকলে প্রনাউন আমরা ওয়ান দিয়ে দিব, ওয়ান দিলাম। তারপরে কেন আছে? মোডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কাইন্ড, নট নাই, নট দিলাম। হি ইজ টু ইট আ ব্যালেন্সড ডায়েট, দেখো তো এখানে প্রনাউন আছে কিনা? আছে, প্রনাউন দিলাম হি। তারপর ইজ অক্সিলারি ভার্ব আছে, দিলাম ইজ, নট নাই, সাথে একটা দিলাম একটা নট, ইজন্ট হি। তারপর হি হ্যাজ টু টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এই আগেরটাই আর কি, হ্যাজন্ট হি। এটা খুবই সিম্পল, এটা আমি বুঝাইতেও গেলাম না তোমাদের, হ্যাজন্ট হি। তারপর হি মাস্ট এনজয় সাউন্ড হেলথ, দেখো এখানে এটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে মোডাল অক্সিলারি, তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে হি মাস্টন্ট। এই হচ্ছে হিসাব। আরেকটা করি আমরা, টাইম এন্ড টাইট ওয়ার্ড ফর নাউন। এই সেন্টেন্সে কিন্তু নটের কাজ করছে, হ্যাঁ, নটের কাজ করছে, তাহলে নট আনতে পারবো না। তাহলে টাইম এন্ড টাইট এখানে কি একটা জিনিস না দুইটা জিনিস বা একাধিক জিনিস? একটা হলে কি বসবে? যদি বস্তু মানুষের নিচে কিছু বোঝায় তাহলে ইট বসবে, কিন্তু যখনই একটা বেশি কিছু বোঝাচ্ছে, সময় এবং স্রোত দুইটা কাছাকাছি জিনিস না, তাহলে আলাদা আলাদা জিনিস। তাহলে যখন একাধিক কিছু বোঝাবে তার পরিবর্তে বলবো হচ্ছে দে, তাহলে এখানে কি দিব আমি? দে। ফাইন, তারপর এটা হচ্ছে অক্সিলারি, সরি মূল ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব না, তোমরা বাইরে থেকে ডু, ডাস, ডিড। তার মধ্যে ডাজ আসবে না, কারণ এখানে ভার্বের সাথে এস বাই এস নাই, একটা বাদ। তাহলে এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম হলে ডিড বসবে, প্রেজেন্ট ফর্ম হলে ডু, তাহলে ডু দে, কারণ নাম আছে এইজন্য নট দিব না। আনফরচুনেটলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখো, যখন সাবজেক্টে প্রনাউন হিসেবে দেম থাকবে, সাবজেক্টে এভরি ওয়ান অফ দেম, somebody of them, somebody of you, somebody of us, হ্যাঁ, এই ব্যাপারটা। দেম থাকলে হচ্ছে এভাবে দে, আস থাকলে উই, ইউ থাকলে ইউ, আর কি এই তিনটার বাইরে আসে না। তাহলে মেনি অফ আস মনে হবে মেনি থাকলে। এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, এখানে ব্যাপারটা হচ্ছে যে কই যাচ্ছি,
শোনো দিদি গো। আচ্ছা এইখানটাতে আমি যদি দেখি এখানে মেনি শব্দটা অ্যাড হবে, মেনি, আমি এইখানটাতে, হ্যাঁ মেনি, এইটুকুই জাস্ট। মেনি থাকলে এটা পরিবর্তে সাধারণত দিয়ে বসার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন মেনি অফ আস আছে, হ্যাঁ মেনি অফ আস আছে, এটি তো হ্যাঁ ঠিক আছে, মেনি অফ আস এই যে এটার জন্য উই দিব আমরা, উই। ওয়াস্ট অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা বাইরে থেকে যদি ডাস যেটা দেশ না ডাস হবে, যেটা পাস করব না দিতে হবে না, তাহলে আলটিমেটলি ডু। এখন দেখো তো নট সেকেন্ড, নট থাকলে উই শেষ। নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং, এই যে নান প্রনাউন, এটা পরিবর্তে আমরা দিব হচ্ছে দে, দে দিলাম। ক্যান আছে অক্সিলারি ভার্ব আছে, আমরা অক্সিলারি ক্যান দে, নট এই যে নান নটের কাজ করছে, তাহলে আমরা দিব না নট, ঠিক আছে। তো এভরিবডি শুড রিয়ালাইজ দিস ট্রুথ, এভরিবডি কি এভরি যুক্ত শব্দ, এটা পরিবর্তে আমরা দিব হচ্ছে দে, একেবারে সহজ, ঠিক আছে। তারপর হচ্ছে শুড আছে, তাহলে অক্সিলারি ভার্ব আছে শুডেন্ট। আমি যতটুকু অলরেডি ক্লাস নিছি এইটুকু ক্লিয়ারলি যদি বুঝে থাকো, তোমার পাশে কেউ আটকাতে পারবে না, নিশ্চিত থাকো তুমি, কেউ না। স্বয়ং সৃষ্টি করতে পারে ঈশ্বর চাইলে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ হিসেবে তুমি একবার বোঝো, কেউ পারবে না। লেটস থাকলে আর কিছু দেখার দরকার নেই। ওকে, তারপর ট্রুথফুলনেস ইজ আ গ্রেট বার্চু, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট বার্চু। ট্রুথফুলনেস এটা দেখো তো বহুবচন কিনা, যদি বহুবচন বা প্লুরাল বোঝায় তাহলে দি, সত্যবাদিতা কোনোভাবেই না। দেখো এটা মানুষ বাতের উপরে শ্রেণী একবচন বোঝায় কিনা, তাহলে হিবাসী যদি বোঝায় এটাও বোঝায় না, তাহলে আলটিমেটলি থাকেই আমার একটা অপশন, বাইরে থেকে আমি আনতে পারবো হিসেবে, তাহলে ইট দিলাম, ইজ আছে অক্সিলারি ভার্ব ইজন্ট। ওকে, নাথিং, হ্যাঁ থিং যুক্ত শব্দ, মনে হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছি না, এখানে কিছু নাই, এটাই হচ্ছে মূল কথা। ওকে, থিং যুক্ত শব্দের পরিবর্তে হচ্ছে ইট বসে, আর ইজ আছে, ইজ দিলাম অক্সিলারি ভার্ব, তাহলে ইজ এই যে নাথিং, নাথিং নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ, হ্যাঁ এটা আমি নট দিতে পারবো না। ওকে, তারপর এভরিবডি লাভস, এভরিবডি এর পরিবর্তে হচ্ছে দে, ফাইন, লাভস এলভিএস আছে, হ্যাঁ তাহলে ডাস, কিন্তু প্রবলেম হচ্ছে দের আগে কখনোই বসে না, অলরেডি তোমরা ক্লিয়ার আই থিংক, তাহলে ডু নট না দিলাম একটা নট, ডোন্ট দে। ফলো দ্য ফুটপ্রিন্টস, মূল ভার্ব দিয়ে শুরু হইছে, কিচ্ছু দেখার দরকার না, ইম্পারেটিভ, ইম্পারেটিভ হলেই হচ্ছে উইল, ইম্পারেটিভ তুমি যদি আগেও দাও এইভাবে খালি উইল লিখে দিলে হবে। লেটাস ইম্পারেটিভ, লেটাস থাকলে কি শেল। তারপর এই যে এভরিবডি এটা পরিবর্তে দিব হচ্ছে আমরা দে। তারপর হচ্ছে ওয়ান্স ডাস হওয়ার কথা ছিল, কিন্তু দে আগে কখনো ডাস বসে না, ডু, তাহলে ডোন্ট দে। বেটার লাইফ সেলডম কামস, সেলডম এটা একটা নটের কাজ করছে, এটা আমরা অলরেডি জেনে গেছি। বেটার লাইফ এর পরিবর্তে আমি জানি কি আসবে, ইট, কেন আসবে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, তাহলে এটা পরিবর্তে হচ্ছে ডাস, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে নটের কাজ করছে, এটা নট দিব। উই অক্সিলারি প্রনাউন আছে, দিলাম উই, সাবজেক্টের পরিবর্তে যেহেতু হ্যাড টু, ঠিক আছে হ্যাড টু অক্সিলারি ভার্ব, তাহলে দিলাম হচ্ছে হ্যাভ, নট নাই সাথে দিলাম হচ্ছে হ্যাভেন্ট উই, বাট মোস্ট অফ আস ক্যান, এই দেখো ক্যান, এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি। এখন কি দিব, এই যে আস, হ্যাঁ যদি ভার্বের আগে অক্সিলারি ভার্বের আগে বা মূল ভার্বের আগে থাকে এরকম ওয়ার্ড আস, দেম, ইউ, হ্যাঁ তাহলে এগুলোর সাবজেক্টিভ ফর্ম হয় আস এর উই, দেম এর দে, ইউ এর ইউ, তাহলে এখানে কি দিব উই। তারপর কেন আছে, কেন দিলাম এই যে হার্ডলি, নটের কাজ করছে, আমি দিতে পারবো না। এটা কিন্তু আমরা প্রায়শই ভুল করি, বলি সে কঠোরভাবে পড়াশোনা করছে, হি স্টাডিজ হার্ডলি, হি স্টাডিজ হার্ডলি, এটা একটা ডাহা ভুল সেন্টেন্স হবে, আনসারটা কি জানো, হি স্টাডিজ হার্ড, ভুল করা যাবে না ভাই। তারপরে লাইফ ইজন্ট এ বেড অফ রোজেস, আচ্ছা লাইফ হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এটা পরিবর্তন করুন, ইট ইজ নট, ইজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ নট আছে নট শেষ। এখানে এরকম কিছু নাই বলার মতো, সবকিছু তুমি নিজেরা প্র্যাকটিস করতে পারবা। নিউ ইংলিশ টিচার, শি হ্যাজ জয়েন্ড রিসেন্টলি, শি নেভার স্কোল্ডস আই থিংক ইচ অফ আস স্টুডেন্ট, এখানে কিন্তু হারে চিন্তা করে আবার শি দিও না, হ্যাঁ শি দিও না, এখানে হচ্ছে ইচ অফ আস স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টসদেরকে রিপ্রেজেন্ট করছে, তাহলে হচ্ছে দে। আর লাভস মনে হয় ডাল হওয়ার কথা ছিল, কিন্তু না, অ্যান্সার হবে ডু, ডু দে। স্টুডেন্টস এই যে লাভস এস হওয়ার কথা ছিল, কিন্তু না, যখন দে আমি বসাই ফেলছি তখন আলটিমেটলি আর ডাল দিতে পারছি না, নান অফ আস স্টুডেন্টস, এই যে নটের কাজ আছে কিন্তু এখানে, তাই না, তাহলে এখানে কি ডন দে, অ্যান্সারটা এখানে হবে ডন দে, ডন দে, ফাইন। None of the students dislikes her. None of the students dislikes her. আচ্ছা নান অলরেডি নানের কাজ করছে, নান অফ স্টুডেন্ট নরমালি নানের কাজ করলে দে বসতো, এখানে নান অফ স্টুডেন্ট যেহেতু প্লুরাল ফর্ম, এটা পরিবর্তে আলটিমেটলি দে, কিন্তু যদি ধরে থাকতো নান অফ আস সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু উই, তাই না। আচ্ছা দে ডিসলাইকস এস বাই আছে, ডাজ হওয়ার কথা ছিল কিন্তু হবে না, কেন হবে না, দের সাথে হয় না, তাহলে ডু, আর না এটা নটের কাজ করছে, তাহলে আমার এখানে নোট দেওয়া লাগবে না, শেষ কাজ। এ লায়ার নোট জাস্ট লায়ার, আচ্ছা এইটা এ লায়ার একজন মিথ্যাবাদী, এটা কি একটা মানুষকে বুঝিয়েছে না, একজন মিথ্যাবাদী, একজন মিথ্যাবাদী, আর বাকিগুলি 100% শিওর, তোমরা নিজেরাই করে নিতে পারবা। আচ্ছা এ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ, যেহেতু ওয়ান শট একদম পরীক্ষা উপযোগী, আমার অনেক আলোচনা আছে এই কোশ্চেন, দরকার নাই এ লায়ার, তাহলে এটার পরিবর্তে দিব আমি হচ্ছে হি, হ্যাজ আছে অক্সিলারি ভার্ব, হ্যাজ দিলাম, নট নাই সাথে একটা নট দিলাম, হ্যাজন্ট হি। আচ্ছা এখন বলা হচ্ছে স্পিকিং দ্য ট্রুথ, যদি ভার্বের সাথে আইএনজি, বি1 প্লাস আইএনজি, এটাকে বলা হয় হচ্ছে জেরান্ট, জেরান্ট অথবা প্লাস বাকি অংশ, বি1 প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, হ্যাঁ যদি সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, অথবা ইনফিনিটিভ ফ্রেজ যেমন টু প্লাস ভার্ব অথবা টু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যদি সাবজেক্ট হিসেবে থাকে, তবে এটার পরিবর্তে প্রোনাউন ইট বসে, যেমনটা এইখানটাতে হয়েছে, একটু ভালোভাবে খেয়াল করো। স্পিকিং দ্য ট্রুথ যদি এখানে থাকতো রিডিং এ লট অফ বুকস, হ্যাঁ আমি দেখা দিচ্ছি, এটার পরিবর্তে আপাতত এখানে এটা অ্যান্সার করি, ইট ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ দিলাম, নট নট নাই, বাকি দুটো তোমরা বুঝে নিতে পারবা। আচ্ছা ধরো এরকম আছে, রিডিং বুকস ইজ মাই প্যাশন, আচ্ছা এইখানে রিডিং বুকস মনে হচ্ছে অনেক বই, তাহলে দিয়ে হয়ে যাবে, প্লুরাল বুঝাইছে না, কিন্তু এই যে যদি জিরান বা জিরান ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসে, মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে বা টু ভার্ব দিয়ে কিছু সাবজেক্ট হিসেবে বসে, সেটার পরিবর্তে হচ্ছে ইট, আর ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ দ্যাট ইজন্ট, যেহেতু নট নাই। আই থিংক ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। আই অ্যালং উইথ ইউ, আচ্ছা এইখানটাতে একটু খেয়াল করো, এইখানটাতে একটু খেয়াল করো, এইটা এবং এইটা একটু বোঝার ব্যাপার আছে এখানটাতে, কিছু আছে কনজাংশনাল ফ্রেজ, আচ্ছা কনজাংশনাল ফ্রেজ সেটা কি না হচ্ছে উইথ, অফ, টুগেদার উইথ, যদিও এইখানটাতে উইথ বা অফটা থাকবে না, তারপর নিয়মটা টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, as well as, and not ইত্যাদি
এর আগে ও পরে একটা করে সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে বা আগের সাবজেক্ট অনুসারে প্রনাউন বসে, আচ্ছা যেমন যদি উদাহরণটা ক্লিয়ার করি, রহিম as well as Deep goes there. আচ্ছা এইখানটাতে অ্যান্সারটা কি হবে দেখো, as well as এগুলো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। তাহলে হচ্ছে এইখানটাতে প্রনাউন কি অনুসারে বলবে, রহিম অনুসারে বলবে নাকি দে অনুসারে বলবে, এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে, এটা প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে পরের সাবজেক্ট, তাহলে রহিমের পরিবর্তে বলবে, দ্যাট মিন্স হি। আর আর তো আছে as well as, তাহলে হচ্ছে ডাজন্ট হি। এই হচ্ছে জাস্ট ব্যাপারটা, আর কিছু না। এই এন্ড নট এইটার মানে কিন্তু এবং বা সাথে, এটা কিন্তু নট ধরো না, এটা থাকলেও কিন্তু তোমাকে অ্যান্টি দিতে হবে। যেমন ইউ এন্ড নট হি আর গুড, এই আটটার পরে কমাটা হবে না, কি একটা জ্বালা। আচ্ছা আর গুড। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে দেখো এন্ড নট, এটা আগেরটা অনুসারে হবে তো নাকি পরেরটা, এখানে অলরেডি বলে দিয়েছে আগেরটা অনুসারে, তাহলে ইউ দিলাম আগেরটা অনুসারে। আর এই যে অক্সিলারি ভার্ব আছে আর, কিন্তু তোমার মনে হতে পারে স্যার এখানে তো নট আছে, কিন্তু না, এটা একটা কনজাংশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে সহ বা এবং, আর এই জন্য এখানে নট তোমাকে দিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে আজকে কি ব্যাপারটা, অথবা আরেকটা যদি দেখি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, যেমন হচ্ছে কি দি প্রাইস অফ থিংস, দি প্রাইস অফ থিংস ইজ ভেরি হাই। আচ্ছা এইখানে আরেকটা কথা আমার বাকি রয়েছে, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে এইখানটাতে আচ্ছা এইখানে না, ও মাই গড এটা কি করলাম আমি। আচ্ছা এইখানটাতে দেখো যে কোনো থিং যুক্ত শব্দের পরিবর্তে বসে, কিন্তু থিংস যদি থাকে, থিংস তাইলে আবার এই ব্যাপারটা মাথায় রাখবা। আর কিছু জাস্ট এইটুকুর জন্য এত দূরে চলে গেলাম আমি। হ্যাঁ তাহলে হচ্ছে আমি কইছিলাম একবার, ওকে এইখানটাতে ছিল, ওকে। আচ্ছা এই যে রিডিং বুকস, কোন জানি গেলাম বলতে পারবো না আমি। ওকে পাইছি, এখন পাই গেছি। আচ্ছা দেখো দি প্রাইস অফ থিংস ইজ ভেরি হাই, এখন তুমি কি দিবা, এইটা অনুসারে দিবা না এইটা অনুসারে দিবা, প্রনাউনটা এই ব্যাপারটা বোঝানোর জন্য জাস্ট। হ্যাঁ এইখানে হচ্ছে তোমার দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, ওকে। তাহলে এটা আমি বলছি যে অফ যদি থাকে বা প্রেপোজিশন যদি থাকে, প্রেপোজিশন এক কথা, প্রেপোজিশন আগে এবং পরে যদি একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আগেরটা অনুসারে হবে সাবজেক্ট, তাহলে প্রাইসের পরিবর্তে হবে ইট, যদি থিংসের পরিবর্তে দিতাম তাহলে দিয়ে দিতাম। হ্যাঁ আর এইখানে আছে ইজ, তাহলে ইজ ইট, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আচ্ছা তাহলে এই যে আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিনেশন, ফাইন, তাহলে এইটা অনুসারে হবে, এইটা অনুসারে না, তাহলে আই। আর এম আছে বলছিলাম, এম এর নেগেটিভ হচ্ছে এন্ড অথবা আরেন্ট, তাহলে কি এখানে তুমি ইচ্ছা এখানে দেখো একটা আরেন্ট অথবা এন্ড, শেষ। লেট মি এটা বুঝো এটা। আচ্ছা যখন সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন ইফ আনলেস ডু অল ডু অ্যাজ সিন্স ওয়েন, হ্যাঁ দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট, হ্যাঁ এটা আগে একটা ক্লজ থাকে পরে একটা ক্লজ থাকে। দেখো যেমন ইফ ইউ, খালি কমা আসতেছে কমা, ইফ ইউ কাম আই শ্যাল গো। এইখানে দেখো এইটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, যেটা কমপ্লেক্স সেন্টেন্স বলে, এরকম যদি থাকে এই যে কনজাংশন যুক্ত অংশের দ্যাট কোশ্চেন হয় না, সাবঅর্ডিনেট এক কথায় সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশের দ্যাট কোশ্চেন হয় না, তাহলে এই অংশটা দ্যাট কোশ্চেন করবা হচ্ছে এই অংশটা, তাহলে আনসারটা আসে সেন্টার। এই হচ্ছে জাস্ট ব্যাপারটা, আর কিছু নাই এখানে, ঠিক আছে। তাহলে এটার আনসারটা কি হবে, এই যে দ্যাটের সাথে এই অংশটা যুক্ত না এই অংশটা যুক্ত, ডেফিনিটলি উই সেন্টেন্সের আগে যেখানে থাকবে কনজাংশন সেটার সাথে যুক্ত, এটার আগে তো হচ্ছে থাকতো এখানে, তাহলে এইটা বাদ, তাহলে আনসারটা হবে এটা উই নো, তাহলে আনসারটা হবে কি উই, আর এখানে ডুয়েল পরিবর্তে অ্যান্টি। ইভেন এখানে যদি নট থাকতো তাও কিন্তু আমার নট দেওয়া লাগতো, ব্যাপারটা একটু ভালোভাবে মাথায় রাখো। তারপর one can do, that's why a few people lead a happy life. কোনটা এখান থেকে, but money can hardly, what do you need most to be happy is, এটা একটু দেখো, এটা তোমাদের একটু ঝামেলা তৈরি করতে পারে। what you need, what to, এখানে দুটো হবে না, what you need most to be happy is contentment, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো একটা কোশ্চেন হয় না। what you need most to be happy in is contentment, it is। আর এটা কেন আসলে সাবঅর্ডিনেট ক্লজ, এই দেখো ওয়ার্ড দিয়ে কিন্তু আছে, একটু যদি ভালোভাবে খেয়াল করো, এই যে what you need, এটা হচ্ছে তোমার এই ওয়ার্ডটা হচ্ছে কি সাবঅর্ডিনেট, বেশি এমন করতেছে।
এসিটা আসলে খুবই প্রবলেম করতেছে। যাই হোক, এই ব্যাপারটা এইটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটার জন্য হচ্ছে দিলাম ইট, আর এইখানে যেটা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ আছে, দিয়ে দিলাম ইজেন্ট। আই থিংক ব্যাপারটা এখন বুঝতে পারছো। এখন এইখানটাতে দেখো দ্যাটস ওয়াই, এই জন্য এটা হচ্ছে একটা লিঙ্কার্স যেটা খানিকটা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। এ ফিউ পিপল, এটা কিন্তু শুধু ফিউ না, এ ফিউ পিপল, ঠিক আছে? এ ফিউ পিপল এটার জন্য আসবে হচ্ছে দে, ফাইন। আর এই যে লিড, হ্যাঁ, তাহলে অক্সিলারি ভার্ব নাই, এটা হচ্ছে ডু, তাহলে ডোন্ট দে। এই হচ্ছে হিসাব। এটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে তোমাদের কাছে। তারপর হচ্ছে এ ওয়ার্কিং ডগ, দ্য টিচার সেইস চ্যারিটি বিগিনস এট হোম। এ টিচার সেইস চ্যারিটি বিগিনস এট হোম। এটাতে মেক লেট, এটা কিন্তু এই অংশকে বলবো না, বলবো হচ্ছে এইটাকে, দেখেন ছেলে। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকবা, হ্যাঁ? এ ওয়ার্কিং গ্রুপ সেল নাম্বারস, মানি ইজ এ মাস্ট। এটা কিন্তু একটা নাউন, এটা আবার ভাইবো না ওই যে মাস্ট যেটা আমরা পড়ি মোরাল দিলে, এরকম কিছু না। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এখানে কোনটা না বোঝার মতো। তো এইটাতে তুমি এখান থেকে একটা দ্যাট ধরে নিবা, তাহলে হচ্ছে যে ব্যাপারটা দ্বারা, তাহলে এটা অটোমেটিক্যালি বাদ, কারণ কি সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এইটুকু তোমার করতে হবে আলটিমেটলি। ওকে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? ডাজন্ট হি, এই হচ্ছে ব্যাপার। হি লেট মি, এটা কিন্তু ডিড, এটা কারণটা আমি আগে বলে দিয়েছি, হ্যাঁ? বাট ইজ এ কনজাংশন, এই বাট ইজ এ কনজাংশন মনে হতে পারে কি জানি, হ্যাঁ? তাহলে এখানে বাটটা হচ্ছে একটা ইট কাজ করছে, এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, প্রোনাউন হিসেবে। আর ইজ আছে, এটা ইজন্ট, আর তেমন নাই। এখন এইটা ছাড়া এন্ড, বাট, অর এরকম দিয়ে কিছু থাকতে পারে, আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। সেই ক্ষেত্রে যেইটা ইচ্ছা তোমার, ইচ্ছা মতো তুমি ইচ্ছা মতো করতে পারো। আর মাঝে মধ্যে আবার এই অংশকে করতে পারো, এই অংশকে করতে পারো, কোনো প্রবলেম নেই। আর একটা সেন্টেন্স আমি দিচ্ছি কোশ্চেন থেকে, এমন হতে পারে না, হাউ ওয়াচ, যদি দেওয়া থাকে হাউ ফানি ইউ আর, সেই ক্ষেত্রে তুমি বুঝতেছো যে ইউ আর যেহেতু আছে, আরেন্ট ইউ, ক্লিয়ার ব্যাপারটা, আরেন্ট ইউ। কিন্তু হচ্ছে যখন হাউ ওর আছে ব্যাপারটা, তখন কিন্তু এটা ইচ্ছা, তোমার যা খুশি তুমি করতে পারো, একেবারে ইউ আর ফ্রি টু ডু দিস, ইউ আর ফ্রি টু ডু এনিথিং টু ডু দিস, ফর দিস, ফাইন। সেই ক্ষেত্রে তুমি দিতে পারো হাউ ইট ইজ, হাউ দ্য ভার্ব ইজ, হাউ ইউর বিহেভিয়ার ইজ, তাই কি, ইজন্ট ইট? এই বিহেভিয়ার এম দেখো, অথবা আমি দিতে হাউ অট ইউ আর, কি অদ্ভুত তুমি, হ্যাঁ, তাহলে আরেন্ট ইউ। অথবা হাউ অট ইউ ফিল, হ্যাঁ, কি অদ্ভুত তোমাকে লাগছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি কি দিবা, ইউ ফিল, তাহলে ডোন্ট ইউ। শেষ কাজ। আরেকটা কোশ্চেন থেকে আলোচনা করব না, এর বাইরে আমি যা বুঝাইছি এই প্যাটার্নের বাইরে জীবনে আসা সম্ভব নয়, শুধু এইখানে তোমাদের এই ইয়া পরীক্ষাতে না, এসএসসি, ফাইন। শেষ করছি একটা কোশ্চেন। আচ্ছা, এইখানে একটা ব্যাপার, স্লো এন্ড স্টেডি, এই যে এটা সমজাতীয় বিষয়কে যখন এন্ড দিয়ে, যখন এন্ড দিয়ে সমজাতীয় কোনো বিষয়কে রিপ্রেজেন্ট করে, তখন এটাকে সিঙ্গুলার বোঝায়। এন্ড দিয়ে দেখুন, স্লো স্টেডি, এই ব্যাপারগুলো সমজাতীয় দিকে, সমজাতীয় বিষয়কে নির্দেশ করে, এই মানে একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে, তাই না? যেমন হচ্ছে ধীর স্থির, কাছাকাছি ওয়ার্ড, তখন এটাকে সিঙ্গুলার ধরা হয়, এবং এটার পরিবর্তে বসে হচ্ছে ইট। আর এইখানটা হবে সেম কেস, কি ইট, আর এখানে উইন্স আছে ডাস, তাই ডাজন্ট, এই হচ্ছে ব্যাপার। তো এইখানটাতে একটু দি মাদার, দি ফাদার এরকম যদি থাকে, তখন এটা মাতৃত্ব, পিতৃত্ব এমন কিছু বোঝায়, ঠিক আছে? আর তখন এটা দি মাদার হি না হয়ে বসে হচ্ছে ইট, আর হ্যাজ আছে হ্যাজন্ট, এই হচ্ছে হিসাব। হি হার্ডলি ক্যাস্ট অ্যাবাউট, এই যে হি হার্ডলি ক্যাস্ট অ্যাবাউট, হার্ডলি আছে নট, তাহলে নট দিতে পারবে না, তাহলে হি দিলাম। এখন এটা কনফার্ম, দেখো ক্যাস্ট, তিনটা ফর্মে, এটা তো হবেই না কোনোভাবে, কারণ তাহলে ছাড়া হবে না, তাহলে ভার্ব বন্ধ হয় না। তাহলে এইটাই যদি হতো, তাহলে কিন্তু এখানে এসআইএস দিতে হতো, তাই না? তাহলে এটা না দেন, প্রেজেন্ট ফর্ম না, এটা কারণ আগে ব্যাখ্যা করেছি আমি। তাহলে অ্যান্সারটা কি? ডিড হি। আচ্ছা, এইখানে নিড নিয়ে কিন্তু আমার ক্লাস যারা করছে তারা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? নিড একই সাথে মোডাল অক্সিলারি বসতে পারে, আবার নিড মূল ভার্ব কাজ করতে পারে, তাই না? যদি নিডের পর কোনো প্রেপোজিশন ছাড়া, ভার্ব বসে, তাহলে নিডটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি, কথাটা মাথায় রাখো। যদি নিডের পর, আচ্ছা লিখে দিই, যদি নিড এর পর প্রেপোজিশন ছাড়া কোনো ভার্ব বসে, তবে নিড মোডাল ভার্ব। মোডাল ভার্ব মানে এটা অক্সিলারি ভার্ব, মোডাল প্লাস মেইন। এখানে প্রবলেমটা হচ্ছে নিড মূল ভার্ব হিসেবে কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে, সমস্যাটা এই জায়গাতে। আবার যদি নিড কোনো অক্সিলারি ভার্ব এর পরে বসে, তবে নিড মেইন ভার্ব তুমি দিতে পারবে না, তাই না? যদি নিড কোনো অক্সিলারি ভার্বের পরে বসে, যেমন আই ডোন্ট নিড ইউর সাপোর্ট, হ্যাঁ, আর কি নিড এর পর নট থাকলে নিড মেইন ভার্ব। আর নিড যখনই মেইন ভার্ব, তখন কিন্তু আলটিমেটলি তুমি নিড নট দিতে পারবে না, তখন মেইন ভার্ব হিসেবে হলে কি দিবা, ডু, ডাজ, ডিড। আমি জানি অনেকের ভাষা হয়ে গেছে, এই জন্য একটা দুটো উদাহরণ দিচ্ছি। হি নিডস, আচ্ছা আরেকটু কথা লিখে দিই আমি, নিড এর আগে বা পরে যদি কোনো ভার্বই না থাকে, তবে নিড মূল ভার্ব। কিন্তু নিডের পর প্রেপোজিশন দিয়ে ভার্ব থাকলে, নিড এর পর প্রেপোজিশন দিয়ে কোনো ভার্ব থাকলে নিড মেইন ভার্ব। এক কথায় নিড যখন মোডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তখন তুমি নিডটাকেই বসাইতে পারবে অক্সিলারি ভার্ব হিসেবে। আর যদি নিডটা মেইন ভার্ব হয়ে যায়, তাহলে কিন্তু তুমি দিতে পারবে না, কারণ মেইন ভার্ব দ্বারা তোমার কোনো এখতিয়ার নেই, তখন তোমার আলটিমেটলি কিনতে হবে ডু, ডাজ, ডিড। যেমন যদি বলে আই নিড ইউর সাপোর্ট, আবার কেউ চিন্তা করতে পারে এটা ভার্ব না রে বাবা, অ্যাডজেক্টিভ বা পসেসিভের পর যদি তুমি ভার্ব বসে, সেটা নাউন হয়ে যায়, এটা হচ্ছে পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ, আর্টিকেল। এগুলোর পর যদি তুমি ভার্ব বসে, তাহলে এই ভার্বটা বেসিক্যালি নাউন, এটা কি আসলে নাউন, দ্যাট মিন্স অবজেক্ট। ওকে, দেখো এখানে আই দিলাম, আই, দেখো নিডের সাথে আগে পরে কোনো ভার্ব আছে কিনা, নাই, তাহলে কি এইটা আমি আর দিতে পারতেছি না, তাহলে অক্সিলারি ভার্ব দিব হচ্ছে নিডের অক্সিলারি, তাহলে বাইরে থেকে আনতে হবে ডু,
ডাস ডিড ভার্বের সাথে এস নাই তাহলে ডাস আসবে না, এটা ভার্বের পাস্ট ফর্ম তাহলে ডিড আসবে না, তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে ডু, নট নাই, নট নট। এটা হচ্ছে মূল ভার্ব হিসেবে আছে। এখন যদি অক্সিলারি ভার্ব হিসেবে আছে আই নিড সাপোর্ট ইউ, সাপোর্ট ইউ, দেখো এখানে নিডের পর সরাসরি ভার্ব, এরকম কিছু লিখছি আমি। নিডের পর প্রিপোজিশন ছাড়া কোনো ভার্ব বসে, দেখুন সরাসরি, হ্যাঁ, ছাড়া অথবা সরাসরি কোনো ভার্ব বসে, তবে নিডটা প্রিপোজিশন ছাড়া অথবা কোনো ভার্ব ছাড়া অথবা সরাসরি কোনো ভার্ব বসে, তবে নিডটা হচ্ছে মেইন ভার্ব। ও মাই গডনেস, ডেঞ্জারাস অবস্থা। নিডটা হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্ব ফলে তুমি দিতে পারবে না, এটা হচ্ছে আমার এক কথা। তাহলে এইটা এইখানে ভুল করছি আবার, দেখো বুঝলেন, যদি নিডের পর প্রিপোজিশন ছাড়া, নিডের পর প্রিপোজিশন ছাড়া অথবা সরাসরি কোনো ভার্ব বসে, অন্য কিছু যোগ না হয়ে, তাহলে নিডটা মোডাল ভার্ব। ওকে, ব্যাপারটা ভুল করতেছি কেন, মোডাল ভার্ব, এটা হচ্ছে কথা। তাহলে এইখানটাতে যদি একটা এক্সাম্পলটা দেখো, দেখো নিডের পর সরাসরি ভার্ব বসছে, অথবা কোনো প্রিপোজিশন নাই, সরাসরি ভার্ব বসছে, অথবা নটও বসতে পারতো। হ্যাঁ, যদি এরকম ভার্ব বসে, তাহলে নিডটা হচ্ছে মোডাল অক্সিলারি। আর মোডাল, তাহলে আই দিলাম আমি, মোডাল অক্সিলারি থাকে, মোডাল অক্সিলারি দিতেই পারবো। হ্যাঁ, তাহলে কি হবে, নিডেড আই। তাহলে যখন নিডটা মোডাল অক্সিলারি, তখন মোডাল অক্সিলারি দেব। আর নিডের সাথে যদি এস বাই এস বসে, তাহলে কিন্তু সেটা আবার মোডাল না, তখন কিন্তু মেইন ভার্ব, তাই না? যেমন হি নিডস ইট, এটা মেইন ভার্ব, তাই না? তাহলে হি দিলাম ভার্ব, এটা তো মেইন ভার্ব, তাই না? এরকম কিছু লিখি না আমি, দেখো তো, নিডের পর এটাই তো কই জানো, নিডের পরে যদি কোনো ভার্বই না থাকে, হ্যাঁ, নিডের পরে যদি কোনো ভার্বই না থাকে, তবে নিডটা হচ্ছে মূল ভার্ব। তাহলে এটা আর কোনো ভার্ব না, তাহলে এটা মূল ভার্ব। তাহলে এখানে মূল ভার্বটা দিতে পারবো না, তাহলে আমার ডাজ আনতে হবে। তাহলে ডাজ সাথে নট না, আফটার নট, ডাজন্ট। ঠিক, এগুলো সবই এক্সট্রা, আমি যে কয়টা আগে করাইছি এক্সাম্পল দেখে দেখে, বোর্ড কোশ্চেন দেখে দেখে, ইটস এনাফ ফর অল অফ ইউ। ফাইন, থ্যাংক ইউ ফর দ্যাট কোশ্চেন। তারপরে এখন তোমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে নিবে, আমি আনসার সহ দিয়ে দিব তোমাদেরকে, কোনো সমস্যা আমি নাই, যেহেতু আছি আমি। দেন দিস ইজ ভাইটাল টপিক, ইম্পর্টেন্ট টপিক, সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স করতে গেলে তোমাকে 4টা বিষয় জানতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তার মধ্যে আমি যেহেতু এটা কি ক্লাস বলে এটাকে, যেহেতু ওয়ান শট ক্লাস, বেসিক থেকে ক্লাস করানো সম্ভব নয়, তোমরা নিজেও ভালো করে বোঝো, ঠিক আছে? তো ঠিক যেখানটাতে আমার দরকার আমি সেখানটাতে হিট করতেছি। এখানে অ্যাফিক্স বলতে একটা শব্দ আছে, মূল শব্দের আগে এবং পরে, অথবা শুধু আগে অথবা শুধু পরে যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড গঠন করে। মূল শব্দ ধরো হচ্ছে কি, মূল শব্দটা হচ্ছে সাকসেস বা সাকসিড। তাহলে এটা আগে পরে কোনো কিছু যুক্ত হয়ে, যেমন ধরো সাকসেসফুল, এটা পরে যুক্ত হয়েছে এবং আগে যুক্ত হয়েছে আনসাকসেসফুল, এইটুকুকে বলে অ্যাফিক্স, অথবা এইটুকুকে বলে অ্যাফিক্স, আর এই যেটুকু এটা হচ্ছে মেইন ওয়ার্ড। ঠিক আছে, মূল শব্দ আর অ্যাফিক্স কি জিনিস, এই কথাই বলছি। এখানে অ্যাফিক্স শব্দের অর্থ সংযোজন করা, জুড়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, ব্যাকরণ। যেমন ধরো যে ইন না থাকে, আগে ফেলাম, কোনো অনেক আলোচনা করতে হবে। প্রিফিক্স বিশেষ কোনো অংশকে বোঝায় যা নতুন শব্দ বা ভিন্ন রূপ তৈরি করে, বিশেষ হিসেবে অর্থ হচ্ছে প্রত্যয়। আচ্ছা, এইখানটাতে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব খুবই ভাইটাল একটা ব্যাপার, খুবই ভাইটাল, চিন্তা হবে। নাও অ্যাডজেক্টিভ কিভাবে চিন্তা, সাধারণত শব্দ শেষে এগুলো বসে, যেমন উ ইউয়াস, হ্যাঁ, অ্যাম্বিশাস, গর্জিয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে আর ওয়াই, প্রিডেটরি, তারপরে হচ্ছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি। এটা আগে আমার মনে পড়তেছিল, এখন মনে আসছে না। হ্যাঁ, ইয়ার ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন, হ্যাঁ, সাউদার্ন, হ্যাঁ, ও ইউএস এমবির সাথে ডাবল হয়ে গেছে, ইএসটি। হ্যাঁ, এই যে শব্দের শেষে ইএসটি যোগ হয়, গুড, বেটার, বেস্ট, তারপরে হচ্ছে যে ফাইন, ফাইনার, ফাইনেস্ট, বিউটিফুল, এটা না, যদি কোনো মোস্ট বা ইয়ে থাকে সেটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ। এছাড়া বিগ, বিগার, বিগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, হ্যাঁ, ডিপ থ্রি এক কথায়, ডিপ থ্রি বা ডিগ্রি নাম্বার ফর্ম। এটা কি জানি না, এটা হচ্ছে ধরো যে সাফিসিয়েন্ট, প্রফিশিয়েন্ট, এটা আমি ভুল গেছে, এলআই, সাফিসিয়েন্ট, প্রফিশিয়েন্ট, ম্যাগনিফিসেন্ট, হ্যাঁ, আইটি, ফেভারিট, ফেভারিট, তারপরে হচ্ছে মনে নাই, ফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, এবল, ম্যানেজেবল, হ্যাঁ, এলওয়াই, এলওয়াই একটু ঝামেলা আছে। এলওয়াইটা হচ্ছে অ্যাডজেক্টিভের পর যদি এলওয়াই থাকে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। এলওয়াই যদি অ্যাডজেক্টিভের পরে থাকে, সরি, অ্যাডজেক্টিভের পরে এলওয়াই থাকে সেটা অ্যাডভার্ব, কিন্তু নাউনের পরে যদি এলওয়াই থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লেস, বিউটিলেস, পাওয়ারলেস, হোপলেস, আল, কন্ডিশনাল, মেনশনাল, কন্টেক্সচুয়াল, আইভিই, ইমপ্রেসিভ, ইন্টেন্সিভ, যাই হোক এরকম কিছু ওয়ার্ড থাকে সেগুলো অ্যাডজেক্টিভ হয়, তাই না? আবার ভার্বের সাথে যখন এল যোগ হয় সেটা কিন্তু আলটিমেটলি নাউন। ভার্বের যেমন ধরো অ্যাপ্রুভ একটা শব্দ, হ্যাঁ, অ্যাপ্রুভ একটা শব্দ, এটার আগে যদি এটার প্লাস যদি আমি এল যোগ করি তখন কিন্তু এটা আলটিমেটলি নাউন, কারণ এটা হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে এল, তাহলে ইকুয়াল টু নাউন। আবার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হচ্ছে অ্যাডভার্ব, যেমন পার্সোনাল প্লাস এলওয়াই, তাহলে এইটা হয়ে গেছে অ্যাডভার্ব। কিন্তু অন্য কিছুর সাথে যদি এলওয়াই যুক্ত থাকে সেটা কি হবে জানো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নরমালি বেশিরভাগ শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্বই হয়, খালি নাউনের পরে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে শব্দটাই মেইন, শব্দ তুমি একটা শব্দ থেকে একটা শব্দ যখন করতে পারো তোমার এটা নিয়ে ঝামেলা নাই, এটা বিস্তারিত আলোচনা করার মতো আছে। দেখো, এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, তার হচ্ছে সফলতা। এখন আমরা কনফিডেন্টলি ভুল করি, আই ক্যান সাকসেস ইন লাইফ, আই ক্যান সাকসেস ইন লাইফ, এটা কত মস্ত বড় ডাঙ্গর ভুল, এটা আমরা চিন্তাও করি, এতটা কনফিডেন্স থেকে এই ভুলের উপর আমরা, এটা 100% ভুল। ঠিক আছে, এখানে হবে হচ্ছে আই ক্যান সাকসিড। ডেফিনেটলি সাফিক্স একটা সহজ টপিক, এটা নিয়ে অত বেশি মাতামাতি আমি করবো না। ওকে, দেখো শব্দ কিভাবে তৈরি হচ্ছে, দেখো এক্সপেক্ট, প্রত্যাশা করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, আবার অ্যাকসেপ্ট কি বাদে, ব্যতীত, এটা একটা প্রেপোজিশন, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব, আবার এইটা থেকে এক্সপেকটেশন, এটা থেকে অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, দেখো এই যে ব্যাপারগুলো, দেখো এটা ডাবল হইছে, এই যে সামটাইম, একদা বা কোনো এক সময়, সামটাইমস মাঝে মাঝে, সামটাইম ভুল আছে এখানে, সামটাইম, আর এটা হচ্ছে সামটাইম, একটা স্পেস আসবে, হ্যাঁ, সামটাইম, এটা তোমরা বোঝাতে কিছু সময়, এটা বোঝায়। তারপরে এটা হচ্ছে টিচ আর ও ডব্লিউ, থ্রো, টিচ আর ডব্লিউ, থ্রো নিক্ষেপ করা, থ্রো মধ্য দিয়ে বা মাধ্যমে, থ্রো পুরো ব্যাপারটাকে বোঝায়, পুরোপুরি, হ্যাঁ, টাফ, কঠিন, ডো, যেমন আবার আরেকটা শব্দ দেখো এইচ ও ইউ, দেখো দাও মানে হচ্ছে তুমি,
তাহলে দেখো কত এইখানটা সাফিক্স ব্যাপারটাই ওয়ার্ড গেল। ইকোনমিক অর্থনীতি, ইকোনমিক অর্থনীতি, ইকোনমিক্স অর্থনীতি শাস্ত্র, ইকোনমিক্যাল মিতব্যয়ী, ইকোনমাইজ এটা হচ্ছে ভাগ, বুঝে শুনে টাকা পয়সা খরচ করা, ইকোনমিক্স অর্থনীতিবিদ, ইকোনমিক্যালি মিতব্যয়ী ভাবে। দেখো ট্রু মানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালোভাবে কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় নাউন বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, এই ব্যাপারটা ক্লিয়ার থাকলে তোমার সাফিক্স তোমাকে ধরতে হবে না। ট্রুথফুল অ্যাডজেক্টিভ, ট্রুলি অ্যাডভার্ব, ট্রুথফুলনেস নাউন। দেখছো এটা নাউন, এটা হচ্ছে যে সত্য আর এটা হচ্ছে সত্যবাদী, এটা একটা প্রসেস। যেমন হচ্ছে এডুকেশন, এডুকেশনিক, এডুকেটর। দেখছো সবগুলো কিন্তু নাউন। তার মধ্যে এডুকেশন হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে একটা প্রসেস সর্বাঙ্গীন। তারপর এডুকেশন হচ্ছে শিক্ষাবিদ, আর এডুকেটর এটাও শিক্ষা যারা পড়ায়, এটা বোঝায়। দেখো ফর্ম, ফর্মাল, ফরমেশন, ফর্মুলা, ফরম্যাটিভ, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফার। ধরো ফর্ম আছে এখানে, হ্যাঁ সার্টিফিকেশন করতে যাও, তখন আলটিমেটলি কি একটা বিড়ম্বনা, এই সবগুলো হতে পারে, আরো দুই চারটা হতে পারে, ফর্মালিও আসতে পারে, ইনফর্মালিও আসতে পারে। এই কনসেপ্টটা যখন তুমি বুঝবা, ব্যবহার করতে পারবা, শব্দের ব্যবহার, তখন তুমি সাফিক্স প্রিফিক্স ইয়া বস। ঠিক আছে? তো সেম কেস, এই দেখো বিউটি, এটা ভার্ব কি বিউটিফাই। এখানে অনেক কিছু আমি দিয়ে দিছি, বাট আলোচনা করা যেহেতু ওয়ান শট ক্লাস সম্ভব না, সেই ক্ষেত্রে আমি হচ্ছে একেবারে যে এইগুলি অনেক আলোচনা, এখানে অনেক আলোচনা, আমি কয়েকটা জিনিস বলবো। আর্টিকেলের পর নাউন বসে দিছি আমি দিছি এখানে, তারপর আমি যেটা আমার আলোচনা করতে আমি সেটা তোমাদেরকে আবদ্ধ করে দিচ্ছি পরীক্ষার জন্য, যেটা আমার দরকার আসলে। আর্টিকেল, আর্টিকেল এরপর কথাটা হচ্ছে যে আর্টিকেলের পর নাউন বসে, তাহলে তোমাকে নাউনটা চিনতে হবে, আদারওয়াইজ তুমি বুঝবে না। তারপর পসেসিভের পর নাউন বসে, পসেসিভের পর নাউন বসে, এই কয়টা জিনিস খুব বেশি কাজে লাগে। আচ্ছা পসেসিভ কি কি? যেমন মাই, হিজ, হার, ইউর, দেয়ার, হ্যাঁ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস হাউস, এরকম। আর্টিকেল তো জানি আমি এ এ ডি। আচ্ছা ওকে, পসেসিভের পর নাউন বসে, অ্যাডজেক্টিভের পর নাউন বসে, অ্যাডজেক্টিভ এরপর নাউন বসে। সবচেয়ে বেশি এই ব্যাপারটা আসে অ্যাডজেক্টিভের পর নাউন বসে। যেমন যদি আমি ধরো যে বললাম, প্রত্যেকটা আমি দেখা যাচ্ছে এ বিউটিফুল অর বিউটি, বিউটি অর বিউটিফুল। এইখানে যদি শেষ করতে হয় প্লাস নাউন তুমি দিতে পারবা, দ্যাটস ফাইন। কিন্তু যদি এখানে নাউন না থাকে তাহলে তোমাকে এইটা দিতে, যদি নাউন না থাকে তাহলে তোমাকে এটা দিতে হবে। আর যদি নাউনটা থাকে এখানে তাহলে বিউটিফুল দিবা। কথাটা ক্লিয়ার হয় না আই থিংক সোফা। তাহলে হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে আর্টিকেল, আবার আর্টিকেলের পর বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর বসে হচ্ছে নাউন। এই সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। যদি এইটা থাকে এটার পর সরাসরি নাউন দিতে হবে, আর্টিকেলের পর সরাসরি নাউন। আর যদি আর্টিকেল এবং নাউনের মাঝখানে কিছু থাকে তাহলে তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে। এই হচ্ছে সিকোয়েন্স। এটা সবচেয়ে বেশি কমন আসে পরীক্ষাতে। দেখো আর্টিকেলের পর যদি সরাসরি বসে নাউন তোমাকে দিতেই হয়, কিন্তু আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কিছু বসে অ্যাডজেক্টিভ, আবার আর্টিকেল আছে অ্যাডজেক্টিভ আছে, তারপরে যদি কিছু বসে নাউন দিতে হবে। ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে। এখন আলোচনা করার এত সময় নাই যেহেতু পরীক্ষা উপযোগী কাজ করতে হচ্ছে আমার। ওকে, এটা বেসিক যদি হতো। এইটার ক্ষেত্রেও সেম কেস, যেমন মাই বেস্ট ফ্রেন্ড, সাধারণত মাই বেস্ট, আই ট্রাই মাই বেস্ট, সেইখানে এটা নাউন হয়ে যাবে। কিন্তু নরমালি মাই বেস্ট ট্রাই, মাই বেস্ট ফ্রেন্ড, তোমাকে এই যে সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাধারণত নাউন দিয়ে ঘটনা শেষ হয়। এই ব্যাপারটা মানতে হবে। আর হচ্ছে টু বি ভার্বের পর, টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, যেগুলো টু বি ভার্বের মতোই কাজ করে। লিঙ্কিং ভার্ব এরপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। ইটস ইম্পর্টেন্ট, খুব বেশি যেগুলো আছে সেই বিষয়গুলো যদি আমি আলোচনা করি, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। ওকে, আর অ্যাডভার্ব সাবজেক্টের আগে বসে, দুই ভার্বের মাঝখানে বসে। অ্যাডভার্বটা তাও আমি এখানে লিখে দিয়েছি অ্যাডভার্ব কিছু। দেখো সাবজেক্টের আগে বসে, দুই ভার্বের মাঝখানে বসে, যেমন একটা মূল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই দুটো ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। যেমন ইজ অলওয়েজ রেসপেক্টেড, এই যে একটা ভার্ব, এই একটা ভার্ব, দুই ভার্বের মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব বসে। সাবজেক্টের আগে বসে, যেমন এভরিডে আই ফিল ইউ। ওকে, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসতেই পারে। টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে বসে, এই যে ধরো যে দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, এই যে টু বি ভার্ব আর এই যে অ্যাডজেক্টিভ, এই দুটোর মাঝখানে অ্যাডভার্ব বসবে। যেমন ধরো যে চুরি, এই যে এটা কি অ্যাডভার্ব, এই কথাটা বলছি আমি। ইনট্রানজিটিভ ভার্বের পরে বা অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। ইনট্রানজিটিভ ভার্বগুলো কি? যেগুলোর পর কি, কাকে বা কাদেরকে দ্বারা কোশ্চেনগুলো উত্তর আসে না। যেমন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এগুলো দিয়ে উত্তর আসবে না। যেমন হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, এইটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটার পর তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে না, এই কথাটা বলছি। ইনট্রানজিটিভ ভার্বের পরে বা অবজেক্টের পরে অ্যাডভার্ব, এই ইনট্রানজিটিভ ভার্ব। এখন যদি তুমি কিছু বসাও সেটা অ্যাডভার্ব হবে, বা সরাসরি যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে বাদ দিয়ে কিছু বসাও তাহলে অ্যাডভার্ব বসবে। হি গোজ রেগুলারলি, হি গোজ, মানে অ্যাডভার্বই তোমাকে দিতে হবে, এখানে তুমি নাউন দিতে পারবে না চাইলেও। আবার কোনো কিছু শেষ করছে, যেমন আই লাভ হিম, আই লাভ হিম, এই যে অবজেক্ট শেষ হয়ে গেছে, বা কোনো অবজেক্ট, আই লাভ ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আই লাভ হিম সিরিয়াসলি, এই যে এখানটাতে অ্যাডভার্বই বসবে। পুরোপুরি আলোচনা করতে পারছি না আমি চাইলেও, অনেক আলোচনা হয়ে যাচ্ছে। প্যারালালিজম বলতে যে কমা বা এন্ড বাট অর এর আগে যে পার্টস অফ স্পিচ থাকবে পরেরটাও সেই পার্টস অফ স্পিচ। ধরো যে এখানে আছে হেলদিয়ার, তারপরে কমার পরে হ্যাপি দিবা না, দিতে হবে হ্যাপিয়ার, এটাকে বলা হয় হচ্ছে প্যারালালিজম। তো যাই হোক, এগুলো হচ্ছে কিছু প্রাথমিক আলোচনা বা বেসিক আলোচনা। এটা না করলেও হতো, কারণ সাফিক্স প্রিফিক্স অনুমানিক করলেও আমরা 3 পেয়ে যাই, 3-4 পেয়ে যাই, অনুমানিক করলেও আমরা 3-4 পেয়ে যাই। আমরা একবার প্র্যাকটিস থেকে বুঝবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এই কথাগুলি বেশ মজা, টফি প্রচন্ড মজা। আচ্ছা দেখো, দি পারপাস অফ, এই যে সিম্পল হিসাব, প্রেপোজিশনের পরে নাউন, প্রেপোজিশন প্লাস নাউন, তাহলে পারপাস অফ এডুকেট আছে, তাহলে অ্যানসারটা হচ্ছে, এটা নাউনটা কি, এটা নাউনটা হচ্ছে এডুকেশন, তাহলে এ নাম্বার অ্যানসারটা হচ্ছে এডুকেশন। ফাইন, বিটা দেখি, ইজ টু মেক এ ম্যান ফুললি, ইজ টু মেক এ ম্যান, এই যে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু অ্যালয় যুক্ত, অ্যালয় যুক্ত সকল শব্দ অ্যাডভার্ব। আর এই যে অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। আর এইটা, এই যে এইটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব অলরেডি বসে গেছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ। এই যে ইকুইপ, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ইকুইপড, আই ডাবল পি ইডি, হিউজ একটা ব্যাপার।
টু বি এই যে বি ভার্ব, বি ভার্ব একটু এটা ভালোভাবে বোঝেন, যেটা বোঝাচ্ছি কথাগুলি। বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাহলে ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। টু হিমসেলফ এন্ড টু সোসাইটি, এই ড্যাশ এডুকেটেড পারসন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল। অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মাঝখানে অ্যাডভার্ব বসে। যদিও অনুমানে হয়ে যায়, আমি তো বারবারই বলতেছি, কিন্তু আসল সত্যটা এটা তোমাকে মানতেই হবে। A truly educated person should be self-reliant with regard to his এই যে নাউন, নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? তাহলে পার্সোনাল, পার্সোনাল অ্যাডজেক্টিভ হচ্ছে পার্সোনাল। এই যে দেখো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে কি অ্যাডভার্ব। আবার দেখো এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এর মাঝখানে কি অ্যাডভার্ব। এই সিকোয়েন্সগুলো প্রত্যেকটাতে মেইনটেইন করবে একেবারে ইন ইচ এন্ড এভরি ওয়ার্ড অফ সাফিক্স প্রিফিক্স অর ইংলিশ রাইটিং রিডিং ইট ফলোস। ওকে, তারপর ই শুড বি ওয়েল ম্যানার্ড, এই যে ওয়েল ম্যানার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো প্যারালালিজম যে বিষয়টা বলছিলাম, সিম্পাথেটিক অ্যাডজেক্টিভ, তাহলে এইটার পরেটাও কি অ্যাডজেক্টিভই বসবে। ওয়েল ম্যানার্ড, তাহলে থটফুল, থটের অ্যাডজেক্টিভ হচ্ছে থটফুল। কলাম আবার অপারেটিভ, টিআইভি, এটা নিজেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আবার এইটারই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার এইটারই অ্যাডজেক্টিভ। তখন আগে কিছু লাগাই দিতে হবে বা পরে কিছু লাগাই দিতে হবে। এখানে যদি যুক্ত করি না কো একটা শব্দ, তাহলে তোমাকে শব্দ ভান্ডার জানতে হবে কোন শব্দ থেকে কি হতে পারে। দেখো অপারেট শব্দটা থেকে আমরা জানি কোপারেট হয়, এই হয়ে গেছে কোপারেটিভ। তুমি কিন্তু অ্যালয় যুক্ত করে দিতে পারতা, অ্যালয় যুক্ত করে দিলে হয়ে যেত অ্যাডভার্ব, কিন্তু তোমাকে কি করতে হবে, প্যারালালিজম মেইনটেইন করতে হবে। এই যে কমা, কমার আগেরটা কি পরেরটা কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ বাইরে তুমি দিতে পারবে না। এটা হচ্ছে ইস্যু। হি শুড বি ড্যাশ, এই দেখো অনেস্ট, অ্যাডজেক্টিভ, পাঞ্চুয়াল, অ্যাডজেক্টিভ, তাহলে এটাও কি হবে, অ্যাডজেক্টিভই হবে। তাহলে ট্রুথের সাথে ফুল লাগাই দাও, ট্রুথফুল। হি শুড বি ট্রুথফুল, অনেস্ট, পাঞ্চুয়াল এন্ড অ্যাডজেক্টিভ, তাহলে এটাও কি এন্ডের পর অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে প্যারালালিজম যে কথা বলছিলাম। বিউটিফুল, জাস্ট বুঝো। আমি দুইটা করে দিব বা তিনটা করে দিব বা চারটা করে দিব, তুমি বুঝো, বাকিগুলো তুমি নিজে পারবা। একটু অ্যানালাইসিস করো, যেহেতু ওয়ান শট ক্লাস আমি চাইলেও বেসিক থেকে শুরু করতে পারছি না। বিউটিফুল, হ্যাঁ। তারপর এই যে দেখো ভার্ব, এটা ভার্ব, ভার্বের আগে সাধারণত সাবজেক্ট বসে, তাই না? আর সাবজেক্ট হিসেবে কি বসে, সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন। এখন তো হচ্ছে এখানে প্রোনাউন হিসেবে আনবো না, নাউনটাই নিয়ে কাজ করো, প্রোনাউন তো খুবই অল্প। তাহলে পাঞ্চুয়াল, এটা নাউনটা কি, পাঞ্চুয়ালিটি, পাঞ্চুয়ালিটি, দ্যাটস অল। ইজ আ ভার্চু দ্যাট মেক্স এ নেশন, এই যে এটাকে বলা হয় হচ্ছে, এটা এমন একটা ভার্ব, লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করে, আবার নরমাল ট্রানজিটিভ ভার্ব হিসেবেও কাজ করে, আবার কমন ভার্ব হিসেবেও কাজ করে। কমন ভার্ব হচ্ছে যেই ভার্বের অবজেক্ট থাকে ওগুলোকে কমন ভার্ব বলে। এইটা এমন একটা ভার্ব মেক্স লিঙ্কিং ভার্বে কাজ করে, এটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। আর লিঙ্কিং ভার্বের সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাহলে প্রসপার, এটা টু ইউজ দিলে এটা অ্যাডজেক্টিভ, প্রসপারাস, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অ্যান এডুকেটেড পারসন ট্রাইস টু ড্যাশ, এই যে টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, টু এর পর নরমালি প্রিপোজিশনের পর হচ্ছে নাউন হয়, কিন্তু টু একটা ভার্ব যেটার পর ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টু এটা কি হবে, রিমুভ। আসেও ভার্ব, আবার করতেও হবে ভার্বই, কিন্তু আমি কি করবো তাহলে ভার্ব এটা জানতে হবে, মুভ থেকে ভার্ব কি হতে পারে, রিমুভ, এই একটাই মনে হয় মুভ নিজ ভার্ব, আবার ভার্বই রাখতে হবে, তখন রিমুভ। যেমন কিছু কিছু ভার্বের আগে রি যোগ করলে, ইএন যোগ করলে, ইএম যোগ করলে, ডিস যোগ করলে ওগুলো ভার্ব অর্থ চেঞ্জ হয়ে যায়, কিন্তু ভার্বই থাকে। রিমুভ দা, এই যে দা আর্টিকেলের পর নাউন বসে। আবার যদি আর্টিকেল এবং নাউনের মাঝখানে কিছু বস্তু তখন অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তো কিছু নাই আর, তাহলে সাফারিংস, এটা হচ্ছে নাউন হবে, সাফারিংস। টেনশন, হি অলসো হেল্পস আদার্স ইন অ্যাটেইনিং, এই যে এটাকে বলা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপলের পর নাউন বসে, সেটা সেলফ রিলায়েন্স, সেলফ রিলায়েন্স, এই হচ্ছে হিসেব। আই থিংক ব্যাপারটা ক্লিয়ার কিছুটা হলো। এই যে টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, তাহলে ফেমাস, হু ওয়াজ ফেমাস, বা ফেমাস ফর হিজ, হিজ পসেসিভ, পসেসিভের পর নাউন বসে, ওয়াজ ডাউন। ব্যাপারটা এইভাবে কিন্তু প্রত্যেকটাই, এমন না যে খালি এইটা বা এটা দেখা দিচ্ছি শেষ কাজ, এমন না। হি ওয়াজ ব্লেসড উইথ, এই যে দেখো ব্লেসড উইথ, প্রেপোজিশনের পর নাউন বসে, এই যেটা হচ্ছে নাউন, কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে কি এটা আসলেও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু হবেও অ্যাডজেক্টিভ, এক্সট্রা দিয়ে দিলে জাস্ট অর্থটা চেঞ্জ হলো, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হয়ে রইলো। এক্সট্রাঅর্ডিনারি নলেজ এন্ড ইট ওয়াজ রিয়েলি ডান পিপলস, এই যে এটা হচ্ছে পসেসিভ, হ্যাঁ, জনগণের, পসেসিভের পর কি বসে, নাউন বসে, ইমাজিনেশন। আবার যদি এইখানে এর মাঝখানে ইমাজিনেশনের মাঝখানে কিছু বস্তু হয়, নাউনের মাঝখানে নাউনের আগে, তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। One day the queen of Sheba wanted to taste how wise he was. Solomon was given two kinds of flowers. দুই ধরনের ফুল দেওয়া হয়েছে। One was এই যে দেখো টু বি ভার্ব বা কি বলে এটাকে, তুমি এই যে সহজ সহজ সিম্পল গুলো দেখে বুঝবা যে আসলে কোনটার পর কি বসে। টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, তাহলে ন্যাচারাল অ্যাডজেক্টিভ, ন্যাচারাল, এন্ড দ্য আদার ওয়াইজ, তাহলে এন্ড এর আগেরটা যেরকম পড়ে তো এখানে সেরকম টু বি ভার্বের পর আর্টিফিশিয়াল, CAL, আর্টিফিশিয়াল। as he had a close, এই যে ক্লোজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে। অ্যাসোসিয়েশন, TIA, ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ নেচার, হি হ্যাড বিন, এই যে টু বি ভার্ব, এটা হ্যাঁ টু বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সাকসেসফুল, বুঝা যায় না লেখা, হ্যাঁ বুঝা যায়, ভালো বুঝা যায়। had been successful, to be ভার্বের পর অ্যাডজেক্টিভ। to differentiate them in this way, his, এই যে পসেসিভ, পসেসিভের পর নাউন বসে, তাহলে রেপুট, এটা নাউন কি, রেপুটেশন, ঘুরে ফিরে কিন্তু এই কথাগুলি আসতেছে, হ্যাঁ, রেপুটেশন অফ ড্যাশ, এই দেখো এটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। SION যদি কোনো শব্দের শেষে থাকে সেটা নিজেও নাউন, নাকি নাউন চিনানোর টেকনিকগুলো বলে দিই তোমাদেরকে, এখানে থাকার কথা তাই নয়, ঘটনাটা কি, আচ্ছা তো দেয় না। নাউন চিনানোর কিছু রাস্তা আছে, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি শব্দের শেষে কি কি থাকে, দেখো কয়েকটা আমি জাস্ট বলে দিচ্ছি। শেষে থাকবে কিসে, নাউনের ক্ষেত্রে ধরে যে সিই, যেমন ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তারপরে হচ্ছে ION, TION দেওয়ার দরকার নেই, আমার আলাদা করে, হ্যাঁ, ION, যেমন হচ্ছে নেশন, ফ্রাস্ট্রেশন, ইমপ্রেশন, মোটিভেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে শিপ, স্কলারশিপ, মেন্টরশিপ, আর জানি কি মনে নাই, শিপ, তারপর হচ্ছে ডম, ফ্রিডম, কিংডম, হ্যাঁ, কিংডম, ফ্রিডম, তারপরে হচ্ছে এখন তো আসবে না মাথায়, ION, শিপডম, হুড, ব্রাদারহুড, হ্যাঁ, হুড, ব্রাদারহুড, অ্যাডাল্টহুড, হ্যাঁ, তারপর ধরো যে এজ, গ্রোথ, বার্থ, ফিল্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে কি বার্থ, নর্থ, সাউথ,
দেখো ইজম, হ্যাঁ ইজম কি জার্নালিজম, তারপর হচ্ছে ক্রিশ্চিয়ানিজম, বুদ্ধিজম, তারপর আর কি হতে পারে, আচ্ছা যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়লো না। এবং ভার্ব যেগুলি হয় যেমন শব্দের আগে ইএন, রি, মেল, টিস, মানে বিপরীত, অনেক সময় বিপরীত হয় এবং শব্দের শেষে, শব্দের শুরুতে, এটা হচ্ছে শব্দের শুরুতে, হ্যাঁ তারপরে হচ্ছে যে শেষে আবার ইএন যোগ হয়, এফ ওয়াই যোগ হয়, আইএসসি বা আইজেডি, যেমন হচ্ছে রিয়েলাইজ বা রিয়েলাইজ, বিউটিফাই, লাইটেন বা এনলাইটেন, ওয়াইডেন, ব্রডেন, হ্যাঁ ডিসলাইক, ডিসকোয়ালিফাই, মেল ফাংশন, রিরাইট, রিরিড, এনলাইটেন, হ্যাঁ এরকম হলে ভার্ব। আর নাউনে আরো হয়, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, অনেক বড় ক্লাস তো এমনিতেই। তো কইছিলাম প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস করো। কোনটা নিয়ে যেন কথা বলছিলাম আমি, এই যে মাল্টি ডাইমেনশন, হ্যাঁ তাহলে এই যে নাউন, এই যে জি দেখো শর্ট এসে নাউন, তাহলে কি হয় জি হয়, এই দেখলে মাথায় আসে, এই হচ্ছে কথা। তাহলে ওখানটাতে আমি অ্যাড করতে পারি কি, ওখানটাতে অ্যাড করতে পারি হচ্ছে জি একটা ব্যাপার, হ্যাঁ কি এটা, যেমন জি শর্ট এস, হ্যাঁ তারপরে ধরো যে সি ওয়াই আছে কি ইন্টিমেসি, সাফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি, তারপরে হচ্ছে যে মনে পড়বে না আমার এই মুহূর্তে, তারপরে ধরো আছে যে ম্যান্ট, অ্যাপয়েন্টমেন্ট, কন্টেন্টমেন্ট, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো নাউন হয়, সবগুলো মনে পড়ছে না এই মুহূর্তে, একদম স্পিকিং মনে পড়ার কোথাও না এত বড় ক্লাসে। ওকে তারপর তাহলে এখানটাতে আমি যদি দেখি এই যে নলেজ, হ্যাঁ নলেজ হচ্ছে এটা একটা নাউন, তাহলে নাউনের আগে বসে কি অ্যাডজেক্টিভ, তাহলে মাল্টি ডাইমেনশন, এটা অ্যাডজেক্টিভ এল যোগ করে দিলে মাল্টি ডাইমেনশন, এই হচ্ছে ব্যাপার। তারপরে যদি আমি দেখি আরেকটা প্র্যাকটিস যে এই সার্ভে, এটা হচ্ছে নাউন, নাউনের কি অ্যাডজেক্টিভ ই আর এন যদি বসাই, ই আর এন তাহলে হচ্ছে ওয়েস্টার্ন, তাহলে এখানে অ্যানসার হচ্ছে ওয়েস্টার্ন সার্ভিস, পশ্চিমাঞ্চলীয়, ওয়াজ কন্ডাক্টেড অন দিস, এই যে দিস, হ্যাঁ এই কোয়েস্টটা হচ্ছে ভার্ব, কিন্তু এখানে এই যে দিস হচ্ছে একটা ডিটারমাইনার, বা এটাকে বলা হয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, যেমন দিস দ্যাট দোজ দুস, এইগুলোর পূর্বে পরে সাধারণত নাউন বসে, তাহলে কোয়েশ্চেন অন দিস কোয়েশ্চেন আর সোশ্যাল, এই যে সোশ্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কি বসে নাউন, মানে ভালোই লাগে করতে গেলে। আর সোশ্যাল তাহলে ওয়ার্ক নিজেও একটা নাউন, কি দিলে নাউন হবে, হ্যাঁ তাহলে তোমাকে ওয়ার্ডের খেলাটা এখানে ভালো বুঝতে হবে, নেটওয়ার্ক। আর সোশ্যাল নেটওয়ার্ক মেকিং এ সোশ্যাল, দি পার্টিসিপেন্টস আর মেইনলি দা ড্যাশ ইউজার্স, এই যে ইউজার্স এটা হচ্ছে নাউন, নাউনের অ্যাডজেক্টিভ, তাহলে ইন্টারনেট। কিছু কিছু ক্ষেত্রে দুইটা নাউন যুগ হয়েও প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। আর কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে একটা ফাংশন হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটাই নাউন কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাজ করে, যেমন নিউজ পেপার, মানি ব্যাগ, তারপর হচ্ছে কি স্মার্টফোন, হ্যাঁ তারপর হচ্ছে লেদার ব্যাগ, ইংলিশ লেকচারার, ডেফিনেটলি আমি। ওকে ইন্টারনেট ইউজার্স অফ দি ওয়েস্ট 80% ওপাইন্ড, সাধারণত ট্রানজিটিভ ভার্বের পর, ট্রানজিটিভ ভার্বের পর বা ট্রানজিটিভ ভার্বের পর যদি অবজেক্ট হয়, তারপর অ্যাডভার্ব বসে, আর কি বলে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, আর ইন্ট্রানজিটিভ ভার্বের পর এমনিতেও অ্যাডভার্ব বসে। ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যেগুলো ভার্বের পর কি বা কাকে প্রশ্ন করা যায় না, তাহলে অপাইন্ড অ্যাফার্মেটিভলি, জাস্ট তোমাকে শব্দের খেলাটাতে দক্ষ হইতে হবে, না কিছু না, কোনো টেন্স কিছু লাগে না। ওয়ান কমেন্টেড দ্যাট স্মার্টফোন, এই যে দেখো এখানে এটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এটা বেসিক্যালি সাবজেক্ট হিসেবে বসতেছে, তারপর এই যে ভার্ব এটা আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে অ্যানসারটা আসবে স্মার্টফোন। এখানেও ভুল আছে, আরেকটু কাজ করতে হবে স্মার্টফোনস, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে এস বাই এস থাকতো, যেহেতু নাই তোমাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কি স্মার্টফোনস এটা একটা নাউন, পুরো শব্দটা মিলিয়ে, হ্যাঁ স্মার্টফোনস ডিটাচ ইউ ফ্রম ইউর ফ্যামিলি এন্ড কোম্পানি, এটা নিজে নাউন আবার দিতেও হবে নাউন, তখন আলটিমেটলি তোমাকে এটা নাউন, তাহলে শব্দটা জানতে হবে আরেকটা নাউন কি হতে পারে, আর দুইটা নাউন কি হতে পারে, এটা হচ্ছে কম্পানিয়ন্স কম্পানিয়ন অথবা কম্পানিয়ন্স, দুইটাই কিন্তু ইন এক্সচেঞ্জ অফ এডিশন টু ফান, বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ফান করার ক্ষেত্রে ব্যবহার করে। ওকে অ্যানাদার কমন ক্লোজ দ্যাট মেনি ভার্চুয়াস রিলেশনস, হ্যাঁ ভার্চুয়াস এই নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে ভার্চুয়াস রিলেশনস আর মেইনটেইন at a time so they dash become, এই যে ভার্বের আগে সাধারণত অ্যাডভার্ব হয়, ভার্বটি তো বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করে, তাই না, তাহলে হার্ডলি মানে খুব একটা না বা প্রায় না, বিকাম ডিপ অ্যান্ড রিলায়েবল। ভার্চুয়াস রিলেশন কিভাবে হবে, মোবাইলে ক্লিক করো তাহলে কি হবে নাকি, সম্ভব জীবনে দেখো না, অবশ্য মোবাইলে তো দেখা যায় ওই আর কি কৃত্রিম আগে চিঠির মতো হবে নাকি। ডিপ অ্যান্ড রিলায়েবল অ্যানাদার রিমার্কেবল কমেন্ট ওয়াজ দ্যাট ডিরেক্ট তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ডিরেক্টেড নাউন কি ডিরেকশন, তাহলে ডিরেক্ট কি হবে এখানে, শব্দটা নাউন নিজেই আছে এটা, তাই না, তাহলে এইখানে হচ্ছে ইন্টারেক্ট একটা শব্দ, তাহলে তোমাকে শব্দটা জানতে হবে, যতই তুমি ফার্ম জানো যে নাউন এটা হইলে এটা অ্যাডজেক্টিভ, চেনা আমাদের পয়টা লাগে না, তাহলে চেনাগুলি তো আমার খুব একটা দরকার নেই, যেটা চেনা না সেইটা আসলে তোমাকে দিতে হবে, তাই না, চেনাগুলি পার্সোনালিটি এগুলো সবাই জানে, কিন্তু হুট করে ধরে একটা শব্দ আসছে ওয়েস্ট, এটা অ্যাডজেক্টিভ কি দিবা, ওয়েস্টার্ন, বা এই যে অ্যাফার্ম আসছে কি দিবা, অথবা ধরে যে কোয়েস্ট, হ্যাঁ কি দিবা, মাথায় আসতেছে না। তো এই জায়গাগুলোর জন্য আসলে আমাকে শব্দ জানতে হবে, তার জন্য অন্তত একবার করে হলেও প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। তাহলে এই যে এখানে একটা শব্দ সেটা হচ্ছে ইন্টারেকশন, আসে নাও তারপর করতে হবে নাউন, হয়ে গেছে কাজ। আর কেন নাউন, কেন এই যে ডিরেক্ট, এটার পর নাউন, শেষ ইন্টারেকশন। তারপর দেখি আমি কুমিল্লা বোর্ড 2020 দি বুকস অফ ফেমাস, এই যে দেখো ফেমাস অ্যাডজেক্টিভ নাউন, তাহলে রাইটার সিম্পল হিসাব, অ্যাডজেক্টিভ নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটা খুবই মানতে হবে, মানে নাউনের পরে যে শুধুমাত্র নাউনের আগে যে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডজেক্টিভের পরে যে শুধু নাউন বসে, এটা বেশি সিকোয়েন্স মেইনটেইন করছে, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, এগুলো সব আলটিমেটলি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। একটু বড় ক্লাসে গেলে ব্যাপারটা জানবা তুমি, যেমন মডিফায়ার্স পড়বা না, মডিফায়ার্সের যত ডিটারমাইনার আছে সবগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার সব ডিটারমাইনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমাইনার হিসেবে কাজ করে না, যেমনটা তোমরা হচ্ছে সায়েন্সে পড়ো, কেমিস্ট্রিতে পড়ো, যে সব খারি খারক কিন্তু সকল খারক খার না, এই ব্যাপারটা মানতে হবে। তাহলে দি বুকস অফ ফেমাস রাইটার অ্যাডজেক্টিভ নাউন, রাইট। তারপর দেখি মোস্ট অফ দ্য ড্যাশ, এই যে দা এটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমাইনার পর নাউন বসে, ভিজিটর্স, এই ভিজিটর নাউন, ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্ট, বাই ডিফারেন্ট, এই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পর নাউন, আলটিমেটলি এই ব্যাপারটা অ্যাডজেক্টিভ পর নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এই ব্যাপারটাই তোমাকে 90% এনশিওরিটি দিচ্ছে, সাফিক্স প্রিফিক্স, আর বাকি যা আছে সেটা মিলিয়ে হচ্ছে 10%। ঠিক পাবলিকেশনস, publishers, publication, LISHERS, publishers. Almost no visitor returns from the fair without making any purchase. কোনো প্রকার কেনা ছাড়া একেবারে প্রায় আসে না বললেই চলে। ওকে
তারপর হচ্ছে দি আর্টিকেল নাউন বসে সাবজেক্ট হিসেবে নাউন হিসেবে স্বাভাবিক তাহলে বায়ার। এখন বায়ার দিলেও হবে না কারণ এই যে এটা প্রেজেন্ট ফর্ম, বায়ার দিলে থাকতো সিঙ্গুলার হয়ে যায়, তাহলে বাইস থাকতো, যেহেতু নাই তাহলে বায়ার্স প্লুরাল করে দিছি। আচ্ছা এখানে লাইক টু বাই এট এ ফেয়ার প্রাইস, আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ এই যে টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব, এই যেটা তাহলে ক্রাউডি, হ্যাঁ ওয়াই দিলেই হচ্ছে ক্রাউডি, এটা অ্যাডজেক্টিভ। এজ এই যে বুকস, তাহলে দিতে হবে কি অ্যাডজেক্টিভ ভেরিয়াস, as various books are dash, এই যে প্লে নিজে একটা ভার্ব, এখানে টু বি ভার্বের পর যদি ভার্ব বসে, টু বি ভার্বের পর যদি ভার্ব বসে তাহলে হয় ভার্বের সাথে আইএনজি, নাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি হবে না, এটা নিশ্চিত থাকবে তুমি, হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্লেট এইটুকু কনফার্ম, এইটুকু ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে কি খেলার কোনো বিষয় আসছে না, এখানে বিষয়টা প্রদর্শনী, তাহলে হচ্ছে displayed in a fair. The buyers get a scope to choose books. They buy their অ্যাডজেক্টিভ করতে হবে, এটা নিশ্চিত থাকো, আমার মাথায় আসছে না। দিতে পারো হচ্ছে চয়েজেবল বুকস অথবা চুজিং বুকস, দুইটাই হতে পারে, হ্যাঁ চুজিং বুকস। এই ভার্বের সাথে আইএনজি, এটাও অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। আবার ভার্বের সাথে নাউনের কাজও করে, সেখানে তখন এখানে এর জিরান্ড হয়। ওকে, চুজিং বুকস আফটার লং সার্চ, দি ফ্যাসিলিটি ইজ আনঅ্যাভেলেবল, ইজ টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, আসেও অ্যাডজেক্টিভ, তাহলে বিপরীত করে দেব, আনঅ্যাভেলেবল ইন এনি প্লেস আদার দ্যান বুক ফেয়ার, এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ড্যাশ কাম, is always dash come to the students. কি হতে পারে, কি হতে পারে, a book fair is always dash, দেখো এখানে তাহলে এই যে এখানে তোমার আসলে শব্দের খেলায় হারাতে হবে, আর কিছু না ব্যাপারটা। দেখো এখানে হতে পারে ইনকাম, হতে পারে আউটকাম, হতে পারে ওভারকাম, হতে পারে কি দিব আর, হতে পারে ওভারকাম, আর কি হতে পারে ওভারকাম, ইনকাম, কাম আউট হতে পারে, আরেকটা শব্দ আছে ওয়েলকাম। দেখছো a book fair is always ওয়েলকাম, এই ইসটা অবশ্য হবে না, সেক্ষেত্রে ভার্ব হিসেবে এটা বসে গেল ওয়েলকাম, আর এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে অলওয়েজ, ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে স্বাগতম জানাই বুক ফেয়ার, এই হচ্ছে ব্যাপার। দেখো তুমি কাম থেকে কি হয়ে গেছে কাজটা, আশ্চর্য ব্যাপার না, একটু মানতে হবে, কিছু করার নেই। তারপরে হুবহু কমন পড়বে না, কিন্তু এই যে আমি কথাগুলি বলতেছি আর তুমি যদি ওয়ার্ডগুলো একবার জানতে পারো কি হতে পারে, তোমার জীবনেও চান্স নাই ভুল করার, আমি তোমাকে বলে দিচ্ছি কোনো প্রকার চান্স নাই ভুল করার পরীক্ষাতে, এটা শিওর থাকো তুমি। আচ্ছা এখন দ্রুত প্র্যাকটিসটা বাজবো, হ্যাঁ, উই শুড বি রিমাইন্ডেড হেভি দ্য সেকেন্ড নেচার অফ হিউম্যান বিং, ইফ এনিওয়ান বিকামস ড্যাশ টু গুড ম্যানার্স, হি ক্যান নট ড্যাশ, এনিওয়ান বিকামস ড্যাশ, ইম্পর্টেন্ট ইস্যু। এখন তুমি জীবনেও পারবে না যে শব্দ হয়ে জানো কাস্টম থেকে কি কি হয়। মজার ব্যাপারটা হচ্ছে একটা শব্দ আছে দেখো, এটা হচ্ছে অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু এটা হচ্ছে অভ্যস্ত, এই শব্দটা এখানে এসে ব্যবহার হয়ে গেছে, এটাকে বলা হয় একটা কনজাংশনাল ফ্রেজ অথবা এটা রাইট ফর্ম অফ ভার্বের প্রেপোজিশন আমরা ইউজ করি, সেটা হয়ে গেছে অ্যাকাস্টম টু, এ ডাবল সি ইউ এস টি ও ডাবল এম, এটা অ্যাকাস্টম টু গুড ম্যানার্স, হি কাইন্ড মিসবিহেভ, এই মোরাল অক্সিলারি পড় সব সময় ভার্বের বেস ফর্ম আসেও বেস ফর্ম তাই রিপোর্ট করতে হবে, মিসবিহেভ, তাহলে এই মিসবিহেভ উইথ এনিওয়ান। সো মোরাল এই অ্যাডজেক্টিভ নাও, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য আর্লি পার্ট অফ লাইফ, চাইল্ড নাউন, হ্যাঁ এটা নাউন কি হতে পারে, চিলড্রেন হতে পারে, চাইল্ডহুড হতে পারে, দুইটা একটা, তাহলে এখানে চিলড্রেনের কথা বলা হচ্ছে, বি তাহলে চিলড্রেন, CHILDREN, children must be taught the article but noun difference, আবার যদি এটার পর নাউন একটা থাকতো তাহলে এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যেত, তখন অ্যাডজেক্টিভ নাউন হয়ে যায়, ডিফারেন্স বিটুইন রাইট এন্ড রং এন্ড ট্রেইন টু ফলো হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, হিয়ার দিস মিন্স এই যে মিন্স, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে হবে নাউন, তাহলে ট্রেইনের নাউন কি হতে পারে, ট্রেইনার হতে পারে, ট্রেনিং হতে পারে, এখানে ট্রেইনার না ট্রেনিং, এই যে ভার্বের সাথে নাউন হিসেবে কাজ করতে পারে, ট্রেনিং মিন্স দ্য দিস, এই দা আর্টিকেল বাট নাউন, তাহলে নাউন হিসেবে কি হয়, দেখো ফর্মাল দিয়ে কত শব্দ দিয়েছে, ফর্ম দিয়া ফর্মালিটি অফ হ্যাবিট, আনুষ্ঠানিকতা অভ্যাসের, অন রাইট লাইনস, ইটস এভরি প্যারেন্টস, এই যে প্যারেন্টস এটা হচ্ছে পজিটিভ, তাই না, পজিটিভ নাউন বসে, রেসপন্সিবিলিটি LITY, মানে তোমরা একটু জেনে নিও, হ্যাঁ রেসপন্সিবিলিটি টু টিচ देयर চিলড্রেন মোরাল লেসনস এট হোম, দে অলসো হ্যাভ টু, এই যে টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম, তাহলে এনশিওর নিশ্চিত করতে হবে দ্যাট देयर চিলড্রেন ডু নট মিক্স উইথ এনি ব্যাড কোম্পানি, দ্য মোরাল এটা এই যে অ্যাডজেক্টিভ বাট নাউন, টিচিং এট অ্যান আর্লি এজ উইল হেল্প देम বিকাম গুড সিটিজেন, এইভাবেই করে করতে হবে। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, এটাও the forms এটা noun এর আগে adjective, তাহলে various 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 but every form is not sweet, it is, হ্যাঁ to be ভার্বের পর হচ্ছে adjective suitable দিলাম, but in the morning fresh air is এই যে to be ভার্বের পর adjective available, তাহলে তোমাকে শব্দের খেলাটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। so it's beneficial to be ভার্বের পর adjective beneficial, হ্যাঁ BENEFICIAL beneficial, not shial, হ্যাঁ beneficial, beneficial to health, স্বাস্থ্যের জন্য উপকারী, beneficial উপকারী, it's also very আবার দেখো is এইটা অ্যাডভার্ব, তাহলে to be ভার্বের পর adjective এর মাঝখানে অ্যাডভার্ব, এই হচ্ছে কনসিকুয়েন্স, হ্যাঁ তাহলে প্লেজেন্ট and enjoyable, and এর আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা অ্যাডজেক্টিভ, প্যারালালিজমের যে ব্যাপারটা, enjoyable, it also ড্যাশ, এই যে সাবজেক্ট থাকলে একটা অবশ্যই ফাইনাল ভার্ব দিতে হবে, তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নাউন, তাহলে এই আওয়ার নাইন হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভার্ব নাই ফাইনাল ভার্ব, তাহলে ভার্ব করতে হবে, ফ্রেশের ভার্বটা হচ্ছে রিফ্রেশ, কিন্তু হয় না এখানে, কারণটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু প্রেজেন্ট টেন্স অ্যাজ বাই যোগ করতেই হবে, রিফ্রেশেস আওয়ার মাইন্ড, তারপর এই যে আর্টিকেল নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ ন্যাচারাল, the natural beauty ড্যাশ, এই যে এটা অবজেক্ট, তাহলে এটা ভার্ব করতে হবে, bewitches কিন্তু এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে bewitches, we become healthy and wealthy, and wealthy, দেখো and wealthy এটা অ্যাডজেক্টিভ, এটা করতে হবে কি অ্যাডজেক্টিভ, healthy, প্যারালালিজম হিসেবটা, আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। লাস্ট আমি আশা কিন্তু তোমাদের 5টা করে, মজার ব্যাপার হচ্ছে এইটা এই দিলাম করাই দেবো, তাও কতক্ষণ ক্লাস নিলাম রে বাবা, এত সময় লাগতেছে না আমার,
তোমার বেশি লেখছে। আচ্ছা, মেল নিউট্রিশন হচ্ছে অপুষ্টি, এটা একটা নাউন। ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার সোসাইটি, ইট ইজ বিকজ আওয়ার কমন পিপল আর ভেরি অফেন আনঅ্যাওয়ার। এই যে আর হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আর টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে ভার্ব, এটা ভার্ব এটা ভার্ব দুইটা, আনঅ্যাওয়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নিজে অ্যাওয়ার নিজেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু এটা কোড রাখতেও হবে অ্যাডজেক্টিভ। দে ডোন্ট নো হুইচ ফুডস আর, এই যে আর, হ্যাঁ আর টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, নিউট্রিশন হচ্ছে কি নাউন, তাই নিউট্রিশাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই যে উই দিয়ে শব্দ মাথায় রাখতে পারি না আমি, নিউট্রিশন। এন্ড হুইচ ফুডস আর নট, দে অনলি প্রেফার কস্টলি, কস্টলি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এন্ড ড্যাশ তারপর এটাও অ্যাডজেক্টিভ, টেস্টি and tasty food. For this reason, many of them suffer from exact. এটা হচ্ছে noun এর আগে adjective. Various health problems. Health problems হচ্ছে noun আর কি? Noun এর আগে adjective. Many of the parents let their, এটা দেয়ার possessive for noun, children. child নিজেই কিন্তু কি বলে এটাকে noun, আবার রাখতে হবে noun. তাহলে children হচ্ছে plural form. Children eat excessive fast food. As a result, children get bulky. এটা হচ্ছে to be verb. এটাকে বলা হচ্ছে to be verb, get, হ্যাঁ? তাহলে bulky. এটা হচ্ছে adjective হয়ে যাবে to be verb. And lead an dash life. And lead an unhealthy life. Noun এর আগে adjective. তাহলে you and unhealthy. অর্থের জন্য বিপরীত করতে হইছে un দিয়া। Though some people spend much money for food, they hardly understand the, এই যে the এটার পর adjective, importance, T-A-N-C, importance of a balanced diet and for eating, এই যে হচ্ছে noun, noun এর adjective, তাহলে এটা আসলে adjective, তাহলে বিপরীত করছি, improper diet. Their children suffer from the, ওই যে the, হ্যাঁ article পর adjective, deficiency এটা হচ্ছে noun, স্বল্পতা। Last one question from suffix prefix. Kindness হচ্ছে দয়া, kind হচ্ছে দয়ালু, adjective, kindful এটাও adjective. Kindness is a divine virtue, একটা স্বর্গীয় গুণ। We should not be so kindful না, kind is unkind, adjective. এই যে to be verb adjective, to the people in distress and even to the lower animals. এই যে animals এটা noun, এটা আগে adjective, আছে নিজেও এটা adjective, আবার রাখতেও হবে adjective, তাহলে lower animals. Some naughty boys, এই যে verb নাই সেন্টেন্সটাতে, তাহলে এটাকে ভাগ করতে হবে, enjoy beating the lower animals like dogs and cats. There is an, এই যে an আছে, ভালোভাবে যদি খেয়াল করো তাহলে ভালো সাউন্ড, irrational, এটা নিজের adjective আছে, আবার adjective করতে হবে, তাহলে কি করতে হবে, ভালো সাউন্ড দিয়ে যেটা সেটা করতে হবে, কারণ an irrational behavior, they are harmless not harmful, adjective করতে হবে, এই যে harm হচ্ছে noun, তাহলে less, harmless, হ্যাঁ তাহলে double s. Their dumb creatures, এই যে dumb হচ্ছে adjective বা noun, T-A-R-U-S, creatures জন্তু, হ্যাঁ। Some animals are very faithful, এটা বুঝতেই পারতেছো এখন কেন হবে faithful and they feel no hesitation, এই যে no এটা হচ্ছে একটা adjective বা noun, T-A-T-I-1, hesitation, they are lives for our protection, এই যে our possessive বা noun, protection 100% কমন না পড়ে যেটা না আর না অনেক হচ্ছে সাফিক্স প্রিফিক্স সহজে একটা টপিকের উপর। এটা ইন্টারেস্টিং ক্লাসে যাচ্ছি, সেটা হচ্ছে এখন প্রেপোজিশন নিয়ে আছে, কি ক্লাস নিলাম তখন। আচ্ছা, 2-4টা কথা বলবো প্রেপোজিশনে, 20 মিনিটের ক্লাস শেষ, 20 মিনিট মানে 20 মিনিট, এর বেশি একটু ক্লাস নিব না, অনেক পড়া আছে, পড়লে শেষ নাই। প্রেপোজিশন আসলে একটা টপিক আছে বলে আমাদের পড়তে হয়, আদারওয়াইজ প্রেপোজিশনে ভুল শুদ্ধ বলতে কিছু নাই। ব্রিটিশরা এটার ভুল শুদ্ধ ধরতে পারে না ঠিকঠাক মতো। ধরো ইন মানেও ভিতরে, এট মানেও ভিতরে, বলতেছি আই এম ইন ইউনিভার্সিটি, আই এম এট ইউনিভার্সিটি, কোনটা হবে রাইট আনসার? দুইটাই বড় জায়গাও বোঝায় আবার ছোট জায়গাও বোঝায়, ইনও হয় এটও হয়, শুধুমাত্র প্লেস পজিশন ভেদে ব্যাপারটা ভিন্ন হয়, আর কিছু না। ব্রিটিশরা এটা 100% শিওর হতে পারে না তুমি আমি বাংলাদেশি এ কোন সিরু সম্ভব না, এটা আসলেই ক্রিটিক্যাল একটা টপিক, যে যাই বলুক এটা ক্রিটিক্যাল একটা টপিক। তবে তোমাদের পরীক্ষাতে বিশেষ করে দেখো লিস্ট অফ প্রেপোজিশন যদি অনেক এখানে আছে, হ্যাঁ আরো কিছু বাদ রয়ে গেছে হয়তো, যেমন হয়তো দেই নাই এস, হয়তো দেই নাই পাস্ট, হ্যাঁ এরকম কিছু বাদ রয়ে গেছে। তো এগুলো নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনাটা হচ্ছে তোমাদের কয়েকটা প্রেপোজিশন আমি বলবো, এই কয়টা প্র্যাকটিস করবা, অন, ইন, অফ। এবং সে এটা আমাদের জীবনের অপরিহার্য অংশ, এটা আমাদের জীবনের অপরিহার্য অংশ। কি এমন ভুলটা? কোনো ভুল নাই, তুমি রাইটিং এটা যদি লেখো, ইট ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আবার ইট ইজ ইম্পর্টেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ, অফ আওয়ার লাইফ, আবার ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। এইটা হয়তো সহজ বলে মনে হচ্ছে না স্যার এটা ফর হবে, কিন্তু আসলে ক্রিটিক্যাল যদি সেন্টেন্স পড়েন এই তিনটাই রাইট আনসার। কিন্তু প্রবলেম হচ্ছে ইউজার প্রেপোজিশন এইটাকে এই দুইটাকে রাইট দিবে, এটাকে দিবেন, কিন্তু লেখার ক্ষেত্রে কোনো ভুল নেই, এটাতে 100% শিওর। এখন কথা হচ্ছে প্রেপোজিশনের জন্য তোমাকে কি করতে হবে পরীক্ষাতে কম ফেলার জন্য? কয়টা প্রেপোজিশন? অন, ইন, অফ, উইথ, উইদাউট, এট, ইনটু, among, between, for, beyond। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই কয়টার বাইরে প্রেপোজিশন শিখবা না। দেখো যারা 90+ পাবে পরীক্ষাতে তাদের জন্য ওয়ান শট কার্যকর হচ্ছে মাত্র 30%, মাত্র 30%, আমি বলতেছি কথাটা, জাস্ট বিলিভ মি, মাত্র 30% কার্যকর ওয়ান শট ক্লাস। কিন্তু যে 60% থেকে 70% মার্কস পাবে তার জন্য এটা 90% কার্যকর। হিসেবটা কেমন জানো? যারা বেসিক ভালো তারা অলরেডি এগুলো প্র্যাকটিস করে ফেলছে, এখন জাস্ট শুধু দেখে যাবে, না দেখলেও যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তা না। কিন্তু যারা 60-70% এখানে কমন করবে এবং ক্লাসটা এটা গুরুত্বপূর্ণ, 70 থেকে 75-80 চলে যেতে পারে মার্কসটা। আর যদি বেসিক একেবারে খারাপ, এক ক্লাসে পাস করতে পারবো বা 40% 40% বা 50% মার্কস পেবে, তাদের জন্য জাস্ট ইউ নেভার ক্যান ইমাজিন হাউ মাচ ইম্পর্টেন্ট দ্য ক্লাস ইজ। ওকে, জাস্ট এই জন্য বলতেছি যারা বেসিক ভালো তারা এখানে অনেক কিছু শিখবে, তারা প্রত্যেকটা প্রেপোজিশন জানে, ব্যবহার জানে। যেমন আমি আফটার 26 ক্লাস নিছি, তোমরা ওদের কাছ থেকে রিভিউ নিও,
পেইড ব্যাচ ক্লাস কতটা নিখুঁত তুমি একটু জানার চেষ্টা করো। বাইফার তুমি 26 ক্লাস করো, যদি 1000 স্টুডেন্টের রিভিউ নাও, সেইখানে 973 জন স্টুডেন্ট বলবে জাস্ট সুপার বা এক্সেলেন্ট, এক কথা আউটস্ট্যান্ডিং বলতে পারো। এটা আমি আমার নিজের প্রশংসার জন্য বলছি না ভাই, আমি চেষ্টা করছি যথেষ্ট মেধাবী, যথেষ্ট পরিশ্রম দিয়ে আমার নিজের পড়াশোনা বাদ দিয়ে ওদের জন্য ক্লাস নেয়, যেন ওরা কিছু পায় আমার কাছ থেকে। জিজ্ঞেস করে দেখো যে কোনো টপিক। আজকে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি 90% অ্যান্সার দিতে পারবো না, প্রেপোজিশন কত প্রকার, 90% উত্তর দিতে পারবো না। তারপর যদি প্রকারের ভিতর থেকে জিজ্ঞেস করি যে বলেন তো ভাই ডিসগাইজ প্রেপোজিশন কি, বলেন তো কম্পাউন্ড প্রেপোজিশন কি, না পারবে না। আমি শিওর তাইলে যারা আমার পেইড বেচে ক্লাস করতেছে, টাকা পয়সা খরচ করে, তাদেরকে আমি কিভাবে প্রতারিত করি ভাই, আপনি বুঝতেছেন না? এইখানেই কত শ্রম দিয়ে দিচ্ছি, তাহলে ওদের সাথে প্রতারিত করা সম্ভব না ভাই। সো এই কয়টা, অন মানে উপরে, ইন মানে মধ্যে, অফ মানে এর, যেমন বাংলাদেশের লোকেন পিপল বাংলাদেশ, উইথ মানে সাথে বা দিয়ে, উইদাউট ছাড়া বা না করে না করে, এট মধ্যে কোনো কিছু ছোট জায়গার মধ্যে বোঝায়, ইনটু বাইরে থেকে ভিতরে প্রবেশ, এই ক্ষেত্রে ইনটু বসে। এমন অনেকের মধ্যে যদি তুলনা বসে, বিটুইন দুজনের মধ্যে তুলনা বসে, ফরমানের জন্য বেয়ন মানে ঊর্ধ্বে, বলে না যে দেশের ঊর্ধ্বে। হ্যাঁ, আর অনেক আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে এগুলো হচ্ছে লিস্ট অফ প্রেপোজিশন, ইংলিশে যে প্রেপোজিশন আছে সেকেন্ড পেপারে সব। এই যে এখানে যারা হচ্ছে বিভক্তি কারক এই ব্যাপারটা বুঝে, তারা প্রেপোজিশনটাকে ভালো বুঝে। এই যে ডায়াগ্রামটা আলোচনা করলে তোমার প্রেপোজিশন ক্লিয়ার হয়ে যাবে একেবারে। কিন্তু কথা হচ্ছে এখন এটা ক্লিয়ার করার সময় আমার না। এই যে এগুলো সব কিছু আলোচনা, কিন্তু কথা হচ্ছে আজকে সেই টাইম না, ওয়ান শট যেহেতু এই টাইম না। দেখো তুমি দেখলেও বুঝবা যাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, আর যাদের মানে এখান থেকে 5 মার্কস দরকার, যাদের এখান থেকে 5 মার্কস শুধু দরকার, আর কিছু না, আর কিচ্ছু দরকার না, তাদের জন্য এখন ক্লাসটা, বিশেষ করে বেসিক শেখার জন্য এখানে ক্লাস না এখন। ওকে, পিরিয়ড অফ টাইম সব কিছু দেওয়া আছে, সব কিছু, ইচ এন্ড এভরিথিং, ডিউরেশন, টেলিফোন। আচ্ছা, যারা 5 মার্কস দরকার পাশাপাশি আরেকটু শিখতে চাও, তাদের জন্য এইখান থেকে ক্লাসটা জাস্ট পড়বা, এইগুলির পরে পর বসে, এই শব্দগুলির পরে পর বসে। হ্যাঁ, অ্যাম্বিশন, অ্যাম্বিশন নাকি উচ্চাকাঙ্ক্ষা, অ্যাপেটাইট উত্তেজনা বা ক্ষুধা, কন্টেম্পট রাগান্বিত, হ্যাঁ, ফিটনেস, ম্যাচ, পিটি, অর্থগুলি জেনে নিলে, অর্থের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি জানতে হবে এগুলির পর পর বসে, জাস্ট এগুলির পর পর বসে। ওকে, তারপর এই যে এগুলোর পর উইথ বসে, এগুলির পর টু বসে, যেমন এর মধ্যে অ্যাক্সেস টু, অল্টারনেটিভ টু, তারপরে হচ্ছে কি টু, হ্যাঁ, ইনডিফারেন্স টু, অবজেকশন টু, অবিডেন্স টু, লাইকনেস টু, অ্যান্টিডেট টু। এই যে এগুলোর পর টু বসে, তুমি জাস্ট জেনে নিবা, আমি খুব আলোচনায় যাচ্ছি না। এই নামগুলোর পর ফ্রম বসে, ডিসেন্ট, স্কুপ, ইন্টারফারেন্স, রেসপাইট, এক্সাম্পশন, এটা খুবই কমন, এক্সাম্পশন, ডিগ্রেশন। এই নামগুলোর পর সাধারণত প্রিপোজিশন অফ বসে, অ্যাভোরেন্স, এটা খুবই কমন, অবজারভেন্স, অ্যাসিওরেন্স, ডাউট, ফেইলিউর, রেজাল্ট, ওয়ান্ট, এই কয়টা খুবই কমন। এই কয়টাও ভালোভাবে পড়তে হবে যারা 5 পাইতে চাও শুধু, এগুলোর পর অফ বসে, খুবই খুবই কমন, জাস্ট ভালো করে পড়ো। তারপর এই যে দেখো, এই অ্যাডজেক্টিভগুলোর পর সাধারণত ইন বসে, তার মধ্যে এইটা কতবার আসছে হিসাব ছাড়া। তারপরে হচ্ছে এই যে ইন্টারেস্টেড, অ্যাকমপ্লিশড, অ্যাকিউরেট, এক্সপেরিয়েন্সড, প্রফিশিয়েন্ট, ভার্সড, এই কয়টা যে কতবার আসছে তার হিসেব না, ইনবাউন্ড। হ্যাঁ, এগুলোর পর ইন বসে। তারপর যেগুলো দেখো পার্টিকুলার প্রিপোজিশন বাই, এই যে বাই, এই কয়টার পর না, এটার পর সরি এটা ভুল আছে এখানে, এই যে এগুলোর পর টু বসে, তাই না? অ্যাক্সেসিবল অনেক ইম্পর্টেন্ট, অ্যাভোরেন্ট অনেক ইম্পর্টেন্ট, কলাস, কমন, কন্ট্রারি, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকাস্টম, এডিক্টেড, অ্যাডিকুয়েট, অ্যাডজেকেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট, বেনিফিশিয়াল, অ্যাপ্লিকেবল, ডিভোটেড, ডিউ, সবগুলো এখানে সবগুলো এখন বিশ্বাস করো না তুমি। এখন এগুলো আসলে শেষ করা যাবে না এই মুহূর্তে, যারা জাস্ট ওই যে 60-70% মার্কস নেবে তাদের জন্য না এত কিছু। এই ভাবগুলো পরে সাধারণত টু বসে, এই যেগুলো খুবই কমন। এই যে এখানে অ্যাকোয়েন্টেড সবচেয়ে কমন, অ্যাকোয়েন্টেড উইথ, ইন্টিমেট উইথ, ডিসগাস্টেড উইথ, পপুলার উইথ, এন্ডয়েড উইথ, কনসিস্টেন্ট উইথ, টাচড উইথ, ইনফেক্টেড উইথ, এত বেশি কমন, এগুলো বলার কোনো ভাষা আমি জানি না, মানে আসলেই জানি না। তুমি যারা যদি ইন ফিউচার কোনো বই দেখো সবগুলো আসছে এগুলো প্রায়। তারপর এই যে অ্যাডজেক্টিভগুলোর পরে অ্যাডজেক্টিভ পার্টিসিপলগুলোর পর প্রিপোজিশন ফর বসে, অ্যানসার্স, ফর উদ্বিগ্ন, সেলিব্রেটেড, তারপর হচ্ছে কোনটা, ফিট, সাফিশিয়েন্ট, সরি, ইউজফুল, জেলাস, এগার, হ্যাঁ, এগুলোর পর ফর বসে, জাস্ট জেনে নিবা। যেগুলোর পর এখান থেকে সবচেয়ে কমন এইটা, 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 এই কয়টা এখান থেকে সবচেয়ে কমন, এখান থেকে এইটা, এই কয়টা থেকে আসবে পরীক্ষাতে। তারপর এই ভাগগুলোর পর অফ বসে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি এখানে বলি, ডিসপেয়ার অফ, ডিসঅ্যাপ্রুভ, এই দুটা এইখান থেকে অ্যাটন, কেয়ার, হোপ, এই কয়টা, ইয়ার্ন, আকাঙ্ক্ষা করা যেটা। হ্যাঁ, তারপর এগুলোর পর প্রিপোজিশন ইন বসে, তার মধ্যে এইটা আসার মতো, বাকিগুলো আসবে না, ফলটা আসার মতো। আচ্ছা, তারপর এই ভাগগুলোর পর সাধারণত অন বসে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপেন্ড অন, তারপর হচ্ছে ইন্ট্রোডন, আর এই যে এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইম্পোর্টেন্ট, এটা এছাড়া নেই। তারপর এই যে নির্ভর করা অর্থে এইটা, এই কয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে এগুলোর বাইনা হয়ে টু হয়, সিনিয়র, জুনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, আল্টেরিয়র, প্রায়র, এটা শুধুমাত্র একটু কম কমন, আর এই দুটা কম কমন, আর বাকিগুলো সব কমন। এইটা এই লিস্টটা অবশ্যই শিখবা, অবশ্যই শিখবা। যোগ্য উপযুক্ত অর্থে যে এই কটা সবগুলি কমন করা আছে, আমি নিজ হাতে লিখে দিছি একদম বিখ্যাত। এই যে এই কটা ফর বসে, তার মধ্যে এইটা অনেক কমন, 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 এইটা কি বলবো আসলে বাদ দেওয়ার মতো নাই। এই যে এগুলোর পর টু বসে, সবগুলি কমন, এগুলোর পর টু বসে। তারপর এইখান থেকে এইটা ইম্পর্টেন্ট, এইটা, এই কয়টা বাধা, এই যে এইখানে পেন, ব্যারিয়ার, হিন্ড্রেন্স, ইম্পেডিমেন্ট, অবস্টাকল সবগুলি কমন এখানে। তারপর হচ্ছে অথরিটি অন, অথরিটি শব্দটা সবচেয়ে বেশি কমন, অথরিটি ওভার, এটা খুব একটা দরকার নাই। এই যে দেখো কিভাবে আমি বাদ দিব আসলে, এতটা কমন। এই যে যাত্রা করার অর্থে দেখো, লিভ ফর, স্টার্ট ফর, বাউন্ড ফর, সেট আউট ফর, এটা একটু পড়বা। হ্যাঁ, এটা বাদ দিও না প্লিজ। এই যে নিকট সংলগ্ন অর্থে অ্যাডজেক্ট, অ্যাডজয়েনিং, ক্লোজ, কানেক্ট, তার মধ্যে অ্যাডজেক্টটা খুব ইম্পর্টেন্ট। লুক, সার্চ, সিক ফর, অ্যাফ্রেড, অ্যাপ্রিহেন্সিভ, ফিয়ারফুল, অফ, ডাউটফুল, ডুবিয়াস, সাসপিশিয়াস, অফ। এখান থেকে ফন্ডনেসটা ইম্পর্টেন্ট।
এখান থেকে ডিজার্টটা ওর দুইটা খুবই কমন, প্রিমেরি ফর, কিওর ফর, প্যানাসিয়া ফর, জাস্ট একটু দেখে যাও প্লিজ। অ্যাসপায়ার খুবই কমন, হ্যাঙ্কার, আফটার, ক্রেভ ফর খুব কমন, বিশ্বাস করতে পারবে না তোমরা এতটা। কনফিডেন্ট, হোপফুল, স্যাঙ্গুইন, অফ, ডিফারেন্ট, অফ এটা দরকার নাই, বিলিভ ইন এটা ইম্পর্টেন্ট, ট্রাস্ট ইন, ফেইথ ইন, তার মধ্যে ট্রাস্ট ইন, ফেইথ ইন আর হচ্ছে বিলিভ ইন, এই দুটা। এগুলি হচ্ছে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এখান থেকে এইটা খুবই কমন, এগুলো একবার চোখ বুলাবা। এখন আসলে যারা 5-5 শুধু আপাতত ভাই 5-5 করবে না, তাই না? এইটার জন্য এই যে এইখান থেকে আন্ধারে মুখস্থ করে যাবা, যেহেতু আগে ক্লাসটা দিচ্ছি একেবারে চোখ বন্ধ করে কি আছে নাই দেখার দরকার নেই। কিছু কিছু শব্দ আছে দুইটা করে দিছি, এইগুলো একটু বই থেকে পড়ে নিবা, জাস্ট দুইটা করে যেগুলো দিছে, আর বাকি যেগুলো আছে পরীক্ষাতে হুবহু কমন পড়বে। আমি যদি আজকে একটাও প্র্যাকটিস না করি তাও তোমার পরীক্ষাতে কমন পড়বে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও, আর নাইলে পরে আফসোস করো, ইস ইস রে কি করলাম, প্র্যাকটিসটা করলাম না পরীক্ষার আগের রাতে। দেখা যদি আসতাম আজকে 5টা কমন পাইতাম। এখন 100% অন্য কিছু আমি জানি না, এই প্রেপোজিশনে জাস্ট এইখান থেকে তুমি যদি এই কয়েকটা স্লাইড দেখো, এই যে একটা স্লাইড একেবারে সিম্পল কথা যদি বলি, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 14টা, 15টা, জাস্ট এই কয়টা স্লাইড, এই শব্দগুলি পড়ে যাবা, আর কিছু না। এই শব্দগুলি পড়ে গেলে 100% কমন পারবা, বেদমাস একেবারে 100%, একেবারে ডিরেক্ট, কোনো অর্থ জানার কোনো দরকার নাই, খালি নাম দ্বারা মুখস্থ করে যাও কমন। আর কোনো তোমার প্রেপোজিশন ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত করতেই হবে না। এই যে এত কিছু দিছে না আগে, এত নিয়ম, এত এইটা সেটা, কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, জাস্ট নিশ্চিত থাকবে তুমি। আমার যদি ভরসাটা রাখো, আমি বলতেছি 5-5 পাওয়ার জন্য ইটস মোর দেন এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, নো ওয়ে উইদাউট হ্যাভিং কমন ইন দ্য এক্সাম। কথা কি বুঝছো? আই থিঙ্ক তোমরা করে যাবা, লক্ষ্মী ভাই আমার, বোন আমার, করে যাবো তোমরা। আনলে আফসোসের সীমা থাকবে না, বলে স্যার বলছিল কিন্তু বললাম না। আমি আর জাস্ট একটু প্র্যাকটিস করবো, যেহেতু কমন পড়ে গেছে। উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স, অর্থ বুঝে বুঝে করবা, হ্যাঁ, from our parents and various institutions such as school, college or professional bodies. There are rules of behavior for all kinds of social occasions, and it's important to learn them and practice them in everyday life. আমাদের প্রত্যক্ষ জীবনে এটা এইভাবে দেওয়া আছে, ওইগুলো এই প্র্যাকটিসগুলো এইভাবে তুলে দেওয়া আছে তোমাদের জন্য। যদি প্র্যাকটিস না করে চিন্তা করে কমন পড়বে এরকম সন্দেহ যদি থাকে, এইভাবে তাও শুধুমাত্র এসএসসি লেভেল না, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তোমার শেষ হবে, এটুকু নিশ্চিত থাকো। কেমন ভাবে দিছে কাজটা? ওই যে প্রেপোজিশন করতে গেছি, অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড বাই মেনে চলা, পরীক্ষাতে অ্যাভয়েড বাই আসছে, মেনে চলা মনে আছে, মাঝখানে প্রেপোজিশনটা কি পড়ছি মনে নাই। আমার অর্থের দরকার নাই তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের জন্য, আমার দরকার কি প্রেপোজিশনটা কি বুঝবে, দ্যাটস অল, আর কিচ্ছু না ভাই। খালি বিশ্বাস রেখে পড়ে যাও ঘুমায়া, কম পড়তে বাধ্য, আমি বলতেছি বাধ্য, কোনো এক্সকিউজ নাই এখানে। ওকে, ইন এভরিডে লাইফ দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। মানে যেটা একটা ওয়েডিং রিসেপশনের জন্য সঠিক বিহেভিয়ার, সেটা একটা ডিবেটিং ক্লাবের জন্য কখনোই না। তারপর দেখি, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে, আমি জানি কতটা গুরুত্বপূর্ণ কি সে প্লিজ প্লিজ বলা এন্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, আমাদের প্রত্যক্ষ জীবনে। আমি যেই কয়টা প্রেপোজিশন বলছি ওটা বাইরে থেকে পরীক্ষায় আসবে না, ওখানে ফর্মটা আমি লিখি নাই, একটা প্রেপোজিশন লিখলাম, ফর্মটা একটু লিখে নাও তোমরা। না আসলে পরে আমার ধইলো, আমি যে বলতেছি এত কনফিডেন্ট দিয়ে যে এই কয়টা পড়লে কেমন পড়বে, না আসলে আমাকে ধইলো, আমি আসি, আমি পালাবো না, নিশ্চিত থাকো তোমরা। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে, আর পানিতে লাইমা কই না আড়ো মনে করে, পানিতে লাইমা কই না কোমর মনে করে, আমার কালো স্নান করিতে লাগে ভালো, বন মিশিয়া গেল জলে, গোসল বলে কইরা সখী মুখে দিছে ফান, ঘর থেকে বাহির হইছে পূর্ণিমার স্নান আমার। যাই হোক, এই 11টা প্রেপোজিশন জাস্ট অর্থ জানবা কোনটার অর্থ কি, আর ওই যে আমি বলছি যে এই থেকে পড়লে কমন পড়বে, এটাই ঠিক, এটাই শেষ কথা। এবং শুধুমাত্র এইখানে না, জাস্ট এই কয়টা প্রেপোজিশন 5 বার করে জাস্ট পড়ে যাও, কিভাবে পড়বা আমি সেটাও বলে দিচ্ছি। ধরো absent from, injurious to, abstain from, হ্যাঁ, absent from দেখো, absent, exit to, তারপর হচ্ছে belong to, fit for, accused of, absent in, এইভাবে পড়ো। অর্থ পড়ার তোমার দরকার নাই, আমি বলে দিচ্ছি এইটাই সই, কোনো দরকার নাই ভাই, জাস্ট আমার কথাটুকু মানো। আমি কি বলবো, এবার তোমাদের একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা জাস্ট এই কয়টা প্রেপোজিশন পড়ে যাও, 5-5, আমার প্র্যাকটিসও করা লাগবে না তোমার। এই কয়টা প্রেপোজিশন পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে একবার দেখো আমি কি বলতেছি, সেই ইনস্ট্রাকশন ফলো করো, পরীক্ষাতে আই থিঙ্ক কেউই 85% মার্কসের নিচে নিয়ে ফেলবা না, জাস্ট বিশ্বাসটা রাখো, তাহলেই হবে। তোমাকে দিয়ে সম্ভব, 100% সম্ভব। আচ্ছা, প্রেপোজিশন আর একটা প্র্যাকটিস করি আমরা, নাহলে আবার বেশি কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখানে দেখো এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন, একবার দেওয়া আছে ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিংিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর আমি আনসার তো দিয়ে দিচ্ছি তোমাদের, সমস্যা নেই। ওকে, ইন ব্রিংিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, a man devoid of education can contribute to the society. On the other hand, an educated man plays a pivotal role in enhancing the peace of socio-economic development. A country should put much emphasis on এগুলো সব দেওয়া আছে, on educating its citizen. The citizens have to be provided with ample opportunities so that they feel keen interest in কিচ্ছু করার নেই আমার এখানে, কিছু করারই নেই, জানতে জন্য করবো, জাস্ট দেওয়া আছে আমার। Social network is a network for virtual and social interaction among internet users across the world. Actually, this is an age of globalization. This is also an age of information technology. People all over the world virtually connected with. কিচ্ছু বলার দরকার নেই, খালি ওইটা মুখস্থ করে যাবেন যেটা বলছি, connected with one another and across our borders. Hence, the necessity of social network has emerged, but the young generations are getting addicted to. আসক্ত, হ্যাঁ, getting used to. একদম সরাসরি ওয়ার্ড, কিচ্ছু করার নেই, lagging behind, পিছিয়ে পড়া। ওইও নেই, দেখছো মুখস্থ মনে হয় আমার। তারপর in Bangladesh, the legal age of marriage for girls is 18. 33% of our girls get married before they are 15 and 60% of them, তাদের মধ্যে 50% কি হয়ে যায়,
15 থেকে 60% them become mothers by the time they reach 1990 or আগে মা হয়ে যায় ওকে when an adolescent girl gets married যখন একটা মেয়ের আর কি 18-19 নিচের মেয়ের বিয়ে হয়ে যায় she drops out of school drop out of একদম লিখে দেয় ঝরে পড়া স্কুল থেকে she gets confined to full time work in her law's house ওই কয়টা অর্থ করে জেনে নিও আর আমার ওই যে ওই কয়টা বুঝতে পারো শেষ আর কিছু না in her law's house she gets marginalized সে একেবারে কি কোন ঠাসা হয়ে পড়ে books are really our best friends we can rely on কিচ্ছু করার দরকার নেই just ওখানে আছে appropriate preposition ওই কয়টার বারে তোমাদের পড়া লাগবে আর বাকি যেটা পরীক্ষাতে খালি অর্থ বুঝে দিবা শেষ খালি অর্থ বুঝে দিবা শেষ আর কিচ্ছু না when we are bored upset depressed তারপর দেখে glimpses of দিয়ে দেওয়া আছে glimpses of culture ঝলক কি সংস্কৃতির একটা ঝলক পার্ট অফ এটা তো ইনো হতে পারে তারপর while reading books বই পড়ার সময় we build new creative thoughts images and opinions of our mind আমাদের মনের in other words it has several positive effects on our body এগুলো সব দেওয়া আছে একেবারে হুবহু মন পড়বে নিশ্চিত থাকবে তুমি এই যে বেসিড উইথ জর্জরিত মানে একেবারে জর্জরিত আছে কি সমস্যা প্রাইস ভ্যালু has added new sufferings to our life in the price of daily commodities has gone beyond the ability একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে beyond হ্যাঁ responsible for by two দুইটা অ্যানসার এগুলো সব দেওয়া আছে তারপরে এই যে goods for quick profit বেশি মুনাফার জন্য the government should take punitive শাস্তিমূলক পদক্ষেপ অ্যাকশন দোজ people from all walks of life একেবারে ডিরেক্ট ওয়ার্ড করে দেওয়া আছে তো যাই হোক প্রেপোজিশনগুলো একটু প্র্যাকটিস করে যান 20টা প্রেপোজিশন তোমাদের অ্যানসার সহ দিয়ে দিব এটা হচ্ছে মজার কথা এখনকার আলোচনা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যদি ঠিকঠাক মতো চেঞ্জিং সেন্টেন্স চিনে থাকো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং রাইট ফর্ম ভার্বের যে কনজাংশনগুলি বা ফ্রেজগুলি ওইগুলো চিনে থাকলে এখনকার আলোচনা বেশ ফলপ্রসূ হবে আমরা একেবারে কানেক্টরসে যাচ্ছি যারা কানেক্টরস চেঞ্জিং সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে ইউজ অফ সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এই চারটা ব্যবহার ঠিকঠাক মতো বুঝে করতে পারে তারা হচ্ছে রাইটিং পার্টে খুব ভালো হয় একেবারে নিজেরাই লিখতে পারে ওকে তো আমরা হচ্ছে খুব বেশি কথা বলবো না এমনিতেই আমার 8 ঘন্টার ভিডিও হয়ে গেছে একেবারে হিউজ একটা ব্যাপার তো আর আলোচনা বাড়াবো না এখন একদম কাজে চলে যাচ্ছি আমি কানেক্টরস খুব বেশি আলোচনা করার মতো সুযোগ আমার কাছে নাই অনেক বড় হয়ে গেছে ভিডিও সেটা হচ্ছে তিন ধরনের কানেক্টরস বেসিক্যালি একটা হচ্ছে ফ্রেজাল কানেক্টরস একটা ক্লজকে একটা ফ্রেজের সাথে কানেক্ট করে বা যুক্ত করে হ্যাঁ তারপর আমি ফ্রেজাল কানেক্টরসগুলো লিস্ট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ক্লোজাল কানেক্টরসগুলো লিস্ট দিয়ে দিয়েছি তারপর ক্লোজাল কানেক্টরস কোনগুলি একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে যুক্ত করে একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে যুক্ত করে বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যেগুলি এইগুলিকে বলা হয় হচ্ছে ক্লোজাল কানেক্টরস ওইগুলো আমি দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশনগুলি ক্লোজাল কানেক্টরস ওকে দেন হচ্ছে লিঙ্কার স্বাধীন বাক্যকে কনটেক্সটের সাথে কানেক্ট করে সেটা কেমন ধরো এখানেও ফুল স্টপ এখানেও ফুল স্টপ উই লাভ বাংলাদেশ দেখো এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এখানে কোনো ক্লোজও সংযুক্ত নাই একটা ক্লোজের সাথে আর কোনো ফ্রেজও সংযুক্ত নাই ঠিক আছে তো এই ক্ষেত্রে হয় লিঙ্কার্সগুলি তাহলে তোমার লিঙ্কার্সগুলি চিনলে ফ্রেজাল কানেক্টরসগুলি চিনলে ক্লোজাল কানেক্টরসগুলি চিনলে কানেক্টরস করাটা খুব ইজি হয়ে যায় তাহলে এই যে ক্লোজাল কানেক্টরসের মধ্যে এইটা এক ধরনের যেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড বাট অর ফর নট সো ইয়েট আদারওয়াইজ কানেক্টরসগুলো তো চিনতে হবে আমাকে তাই না তার জন্য এই লিস্টগুলি আমি দিয়ে দিয়েছি সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এইগুলি মানে এইগুলি হচ্ছে একটা ক্লোজকে আরেকটা ক্লোজের সাথে যুক্ত করে যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট এন্ড হি স্টাডিজ রেগুলারলি এই হচ্ছে ব্যাপার এই এন্ড দেখো কোঅর্ডিনেট কনজাংশন এটা এই ক্লজকে যুক্ত করছে এই ক্লজকে যুক্ত করছে তো এইটা হচ্ছে বেসিক্যালি ক্লোজাল কানেক্টরস মানে একটা ক্লজের সাথে একটা ক্লজকে যুক্ত করা ফাইন এই যে সাবঅর্ডিনেট কনজাংশন দেখো এগুলি সাবঅর্ডিনেট কনজাংশন দেন হচ্ছে এই যে এগুলি সাবঅর্ডিনেট কনজাংশন এছাড়াও কিছু আছে কোরিলেটিভ এটা হচ্ছে একটা ব্যবহার হইলে অটোমেটিক্যালি আরেকটা ব্যবহার হয় যেমন আমি যদি বলি হি ইজ বোথ এ স্টুডেন্ট ড্যাশ এ গাইড এই যে বোথ ডট এন্ড বা নট অনলি ডট বাট অলসো এগুলিকে বলা হয় হচ্ছে কোরিলেটিভ এগুলি সাধারণত সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয় আবার কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয় কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে কোরিলেটিভ আর এই যে ফ্রেজাল কানেক্টরস হ্যাঁ যেমন আমি যদি বলি হি ইজ পোর হি ইজ আ মাইজার ড্যাশ এ লট অফ মানি দেখো এটা হচ্ছে একটা ফ্রেজ একাধিক ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট নাই ফাইনাইট ভার্ব নেই এখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই আর এখানে হচ্ছে এটা একটা ক্লজ তাইলে এটা একটা ক্লজ আর এটা হচ্ছে একটা ফ্রেজ তাহলে ক্লজের সাথে ফ্রেজকে যুক্ত করে সেটা হচ্ছে এই যে ফ্রেজাল কানেক্টরসগুলি ফ্রেজাল মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিকজ অফ উইদাউট তারপরে হচ্ছে ফর টু ইন অর্ডার টু তারপরে হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট এটা কিন্তু আবার কিসের মধ্যে আছে কোরিলেটিভের মধ্যে আছে হ্যাঁ ডিউ টু ইনস্পাইট অফ ইনস্টিড এগুলো হচ্ছে ফ্রেজাল কানেক্টরস হি ইজ পোর হি ইজ মাইজার হচ্ছে কৃপণ সে একজন কৃপণ কি হওয়া সত্ত্বেও ইনস্পাইট অফ হ্যাভিং আ লট অফ মানি কি প্রচুর টাকা থাকা সত্ত্বেও সে একজন কৃপণ মানুষ এই হচ্ছে ব্যবহারটা ফ্রেজাল কানেক্টরসের এছাড়াও কিছু লিঙ্কার্স আছে এই লিঙ্কার্সগুলোর মধ্যে যেগুলি কমন খুব আমি দিয়ে দিয়েছি অর্থ অ্যাজ এ রেজাল্ট ফলে ফর দিস রিজন এট প্রেজেন্ট নাউএডেজ এট দিস মোমেন্ট আনডাউটেডলি ইনফ্যাক্ট অর্থগুলো আমি দিয়ে দিয়েছি কিন্তু একেবারে নো ডাউট নিঃসন্দেহে হাউএভার বা হোয়াটএভার যাই হোক অফকোর্স অবশ্যই সার্টেনলি নিশ্চিতভাবে রিসেন্টলি সম্প্রতি স্টিল এখন ইভেন এমনকি হ্যাঁ এমনকি ইনডিড প্রকৃতপক্ষে রেদার বরং সাডেনলি হঠাৎ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এগুলো হচ্ছে লিঙ্কার্সগুলো কি করে একেবারে স্বাধীন সেন্টেন্সকে যুক্ত করে জাস্ট একটা যেটা দেখাইছিলাম একটু আগে যে কি জানো কই ছিল একেবারে স্বাধীন একটা ক্লজকে যুক্ত করে যেটা কারোর সাথে যুক্ত থাকে না জাস্ট নরমালি কই জানো এই যে উই লিভ ইন বাংলাদেশ যদি বলি এটা কারোর সাথে কোথাও যুক্ত না এখানেও ফুল স্টপ যখন এরকম থাকে তখনই হচ্ছে এই লিঙ্কার্সগুলো যুক্ত হয় একটু মাথায় রাখতে হবে স্বাধীন বাক্যকে কানেক্ট করার জন্য পুরো কনটেক্সটের সাথে তখন হচ্ছে লিঙ্কার্সটা যুক্ত হয় আর কখন ক্লোজাল কানেক্টরস কখন ফ্রেজাল কানেক্টরস যুক্ত হয় সেটা অলরেডি বলে দিয়েছি আমাদেরকে ওকে as such যেমন বিসাইডস এছাড়াও ইন এডিশন অলসো এগেইন মোরওভার এছাড়াও এগুলোর অর্থ আচ্ছা কয়েকটা একেবারে নগদ ট্রিক্স এই মুহূর্তের জন্য লিখে রাখো যেগুলো থেকে তোমাদের পরীক্ষা থেকে মনে পড়বে যেমন হচ্ছে ভার্বের আগে নাম্বার 1 যদি বলি ভার্বের আগে কানেক্টরস হিসেবে হু হুইচ দ্যাট ওয়ার্ড বসে এক নাম্বার এটা থেকে আসে প্রত্যেকবারই আসে এটা থেকে একটা কোশ্চেন প্রত্যেকবার আসে তারপর একদম শেষে সাবজেক্ট প্লাস শুড অথবা মাস্ট প্লাস ভার্বের প্রেজেন্ট প্লাস বাকি অংশ
যদি এরকম থাকে তাহলে এইখানটাতে বসে হচ্ছে সো দেয়ারফর, আর বাকিগুলি লাগবে না, আর যা লাগে। হ্যাঁ, এটা আর হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করণে, দুইটা ক্লজকে জোড়া দিতে এইখান থেকে তিনটা কমন পড়বে, মোটামুটি এখান থেকে তিনটা কমন পড়বে। জোড়া দিতে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে বিশেষ করে সিন্স, হোয়েন, বিকজ তারপরে হচ্ছে দোয়ালদো, এছাড়া তো হুইচ দ্যাট আছেই, ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি ভাগ্য ভালো থাকে এই কটা থেকে 5টা কমন পড়ে যাবে, একেবারে 5টা কমন পড়ে যাবে। তো এইগুলি হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করার ক্ষেত্রে, ক্লজকে যুক্ত করণে। তার মধ্যে এটা হচ্ছে বিপরীতমুখী দিক থাকলে, বিপরীত বর্ণনা। যেমন ধরো সে একজন ভালো মানুষ কিন্তু চুরি করে, এরকম। হ্যাঁ, এছাড়াও এন্ড, বাট, অর, এগুলিও বসে। এই যে এইগুলি হচ্ছে যেহেতু বা যখন, কারণ অর্থে বসে, যেহেতু বা যখন। ওকে, বিকজ মানে আমরা জানি কারণ, বিশেষ করে সাধারণত মাঝখানে বসে। ডুয়াল যদিও এন্ড বাট, এগুলি মানে আমরা মোটামুটি জানি। তো এই তিনটা ট্রিক্স থেকে নিশ্চিত থাকো 3 মার্কস পাবা, এইখান থেকে জাস্ট 3 মার্কস পাবা, আর এর বাইরে কিছু লাগবে না। এইখানে তোমার 3 মার্কস কনফার্ম। যদি কপাল খুব ভালো থাকে তাহলে 5 পেয়ে যেতে পারো। আর এছাড়া লিঙ্কার্সের ব্যবহারটা আমি দেখিয়ে দিলাম যে কিভাবে লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হয়, তাই না? এখন আলোচনা করলে তো অনেক, যেহেতু ওয়ান শট এমনিতেই অনেক বড় ক্লাস, তাহলে তোমাকে এইটুকুর জন্য হচ্ছে ফিট থাকা লাগবে। কেমন? আমরা খুব বেশি আলোচনা করার সুযোগ নেই, একদম ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, দি হোল ওয়ার্ল্ড। আচ্ছা, তার মধ্যে ইফ আনলেসটা সবচেয়ে কমন। ইফ আনলেসটা কি? প্রেজেন্ট প্লাস ফিউচার, ফিউচার। এই ক্ষেত্রে হচ্ছে ইফ বা আনলেস। আচ্ছা, কানেক্ট করতে গেলে অবশ্যই অর্থটা খুব ইম্পর্টেন্ট। অর্থটা ইম্পর্টেন্ট, অর্থটা বোঝার চেষ্টা করি, যার জন্য আমি অর্থটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, দি হোল ওয়ার্ল্ড হ্যাজ টার্নড ইনটু গ্লোবাল ভিলেজ, দ্যাটস দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। একটু বুঝে আমি যেটা করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্লজ, এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ, আর এটা হচ্ছে একটা ফ্রেজ। দেখো, দি ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা একটা ক্লজকে একটা ফ্রেজের সাথে যখন যুক্ত করে তখন হচ্ছে সাধারণত ফ্রেজাল কানেক্টর বসে। এখন ফ্রেজাল কানেক্টর তোমাকে জানতে হবে, তাই না? এখানে হচ্ছে ডিউ টু বা বিকজ অফ বা ফর, তুমি যেটা দাও, ডিউ টু মানে হচ্ছে জন্য, তাহলে ডিউ টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, বিকজ অফ দ্য ইনফরমেশন, দি ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। নাও উই ক্যান নো, এই যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে what বা which বা that, যেটা দাও, what is happening on the other corner of the world sitting at home. Fine, one culture is coming in touch with another, একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতির সংস্পর্শে আসছে। The poor culture is receiving quickly the elements, দেখো এই যে ভার্বের আগে, তাই না, which are in rich culture, dash technology transform, কি dash কই জানো, dash technology transform culture and develops it, কি বলছি কিনা, dash technology transform culture and develops it। বলতেছে যে এই যে দেখো এইখানটাতে একটু যদি ভালোভাবে খেয়াল করো, নাম্বার ডিতে দেখো, এইটা একটা স্বাধীন সেন্টেন্স, একটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার সাথে কোনো ফ্রেজও যুক্ত করে না, কোনো প্রকার ক্লজও যুক্ত করে না, তাহলে এইখানটাতে ব্যবহার হবে সাধারণত লিঙ্কার্স। ঠিক আছে, তাহলে লিঙ্কার্স হিসেবে অ্যাকচুয়ালি দিতে পারি এখানে, অ্যাকচুয়ালি, অথবা ইনফ্যাক্ট বা ইনডিড। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে এরকম অর্থ দেয়, সেরকম কোনো কানেক্টরস ইউজ করতে হবে। ফাইন, অ্যাকচুয়ালি টেকনোলজি ট্রান্সফর্মস কালচার এন্ড ডেভেলপস ইট, কি প্রযুক্তিটা ট্রান্সফর্ম করে এবং হচ্ছে উন্নত করে দেশ। এই যে এইখানটাতে এইটা তো কি হবে, আমাদের লিঙ্কার্স হবে। এখন লিঙ্কার্স হিসেবে স্বাধীন সেন্টেন্সে বা স্বাধীন ক্লজে বাটও আসতে পারে মাঝে মধ্যে। তারপরে হচ্ছে এই যে অন দি আদার হ্যান্ড, মানে লিঙ্কার্স গুলো তো চিনাইলাম তোমাদেরকে। অন দি আদার হ্যান্ড এন্ডও ব্যবহার হতে পারে, আবার মাঝে মধ্যে বিকশটাও হতে পারে, বা এখানে ধরে অন দি কন্ট্রারি, তখন এইখানটাতে বিশেষ করে বিপরীত ইঙ্গিত করছে। বাট কিন্তু আমাদের এটা করতে হবে, প্রতিরোধ করতে হবে। ইনফ্লেটেশন, এই যে ফ্লার্ট করা, উত্তপ্ত, যেটা এই যে কি বলে এটাকে, এখানে বাংলাতে দেওয়া আছে প্রবেশটা যে আছে, এটা করতে হবে, প্রতিরোধ করতে হবে খারাপ কিছু। তাহলে এখানে আমরা বার দিতে পারি। যত কিছুই করি না কেন আমাদের এইটা দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখি আমরা মেনি স্কুলস হ্যাভ এ ইউনিফর্ম। দেখো এখানে এইটা একটা ক্লজ, আবার সাবজেক্ট ভার্ব, এইটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজকে যুক্ত করার ক্ষেত্রে কোনগুলি কানেক্টর ব্যবহার হয়, ক্লজার কানেক্টর। তার মধ্যে আমি কয়েকটা জাস্ট বলছি কমন। হ্যাঁ, অ্যাজ সিন্স ওয়েন, ডুয়াল দো, ইফ আনলেস এর মধ্যে হয় একটা প্রেজেন্ট একটা ফিউচার হয়। সেন্টেন্স হলে অ্যাজ সিন্স ওয়েন, ডুয়াল দো, এইগুলি ব্যবহার হয়। এইখানে দুটো বিপরীত টার্ম, ঠিক আছে, অথবা বাটও তুমি দিতে পারো এখানে, দো বা অলদো অথবা বাট। বাট দেয়ার আর আর্গুমেন্টস ফর, এটার পক্ষে কিছু মতামত আছে, বিপক্ষেও কিছু আছে। ওয়ান আর্গুমেন্ট ইজ হোয়াট টু পুট অন। একদিকে তর্কটা হচ্ছে যে কি পড়তে হবে বা কি পরিধান করতে হবে। আমি চলে এখানে ইউজ করতে হবে। এই যে দেখো এখানে শুধু লিঙ্কার্স হবে, একটা শুধুমাত্র ক্লজ, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, আর এই যে এটা হচ্ছে এটা এক্সটেনশন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো এক্সট্রা ফ্রেজ যোগ হয় না, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আছে, তাই না? আচ্ছা, এইখানটাতে ওয়ান্স যদি আমি বলি রাইট অ্যান্সার, অথবা যদি আমি বলি আর্লিয়ার রাইট অ্যান্সার, তারপর যদি বলি প্রিভিয়াসলি, হ্যাঁ, এগুলো সবগুলো রাইট অ্যান্সার। লিঙ্কার্স হিসেবে অনেক বেশি অপশন তোমার কাছে ওখানে আছে দেওয়ার মতো। লিঙ্কার্স যখন তুমি বুঝবা তখন তুমি মোটামুটি কাছাকাছি একটা অর্থ হয়, প্রত্যেকটা রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট বিষয়টা বোঝা। ওকে, প্রিভিয়াসলি বা ওয়ান্স একদা পিপলস, শিক্ষার্থীদেরকে অনুমতি দাও টু ক্লজ অ্যাকর্ডিং টু देयर ওন চেষ্টা, নিজস্ব মতে। বাট একটা বিপরীত টার্মের দিকে যাচ্ছে, বিপরীত টার্ম আসলে বাট। ডুয়াল দুটো কিন্তু অবশ্যই দুইটা ক্লজ লাগবে ডুয়াল দুটোতে, আর বাটের ক্ষেত্রে দুইটা ক্লজ ছাড়াও স্বাধীন সেন্টেন্সকেও কানেক্ট করতে পারে কনটেক্সটের সাথে। বাট সাম ক্লজ মে নট বি সুইটেবল ফর স্কুল, দেশ সাম অফ দ্য স্টুডেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু বাই ইট। আবার এমনও তো হতে পারে, তাই না? বিসাইডস, এছাড়াও এটাও একটা সমস্যা হতে পারে যে সাম অফ দ্য স্টুডেন্টস, কিছু স্টুডেন্টরা ক্যান নট অ্যাফোর্ড, যোগান দিতে পারে না, টু বাই ইট, এটা কেনার জন্য যোগান দিতে পারে না। অথবা ইভেন দিতে পারি, এমনকি হ্যাঁ ইভেন দেশ ওয়ারিং এ স্কুল ড্রেস ডাজন্ট অ্যালাউ ইন এভরি স্কুল। সো আর এইটার জন্য দেখো, এই জন্য তাই কি ওয়ারিং এ স্কুল ড্রেস ডাজন্ট অ্যালাউ, কি এখানে বলেছে প্রতিটি স্কুলে পোশাক পরিধান অনুমোদন করে না, এই জন্য। হ্যাঁ, সো দিতে পারো, ফর দিস রিজন দিতে পারো, দ্যাটস ওয়াই দিতে পারো, অনেক কিছু দিতে পারো তুমি। এখানে একটা লিঙ্কার্স, যেখানে তুমি কনক্লুডিং পার্ট টানতেছো, সেখানে অ্যাজ এ রেজাল্ট সো, তারপর হচ্ছে ফর দিস রিজন, হ্যাঁ, অনেক কিছু দিতে পারো, দ্যাটস ওয়াই। আচ্ছা, তারপর দেখি বরিশাল পড়তে জানিস, ক্লাইমেট চেঞ্জ মিন্স দ্য চেঞ্জ ইন ক্লাইমেট, ড্যাশ ক্লাইমেট অন আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। এই যে দেখো এখানে এটা কিন্তু লিঙ্কার্স। ধরো যে এক প্রেজেন্ট দিতে পারি আমি,
At present, climate on Earth is constantly changing. দিনের পর দিন পরিবর্তন হচ্ছেই খালি, হ্যাঁ? Just climate change, the weather pattern in specific region on Earth. Just climate change, for climate change, but due to climate change, but because of climate change. এটা হচ্ছে একটা phrase, তাই না? For climate change. এটা একটা phrase. Phrase টা যুক্ত করছে কার সাথে? একটা clause এর সাথে. The weather pattern in any specific region on Earth or across the whole Earth is changing. কি পৃথিবী অথবা পৃথিবীর এপার থেকে ওপার কি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? কি বলছে দেখো, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জের কারণে দি ওয়েদার প্যাটার্ন ইন এনি স্পেসিফিক রিজন, যে কোনো একটা অঞ্চলের অথবা পৃথিবীর যে কোনো একটা অঞ্চলের অথবা পুরো পৃথিবীর এপার থেকে ওপার এর অবস্থানটা কি চেঞ্জ হচ্ছে। হিউম্যান অ্যাক্টিভিটিস আর গ্রেটলি রেসপন্সিবল ফর ইট। এটার জন্য কি মানুষের কাজকর্মগুলোই সবচেয়ে বেশি দায়ী। উই আর কাটিং ডাউন ট্রিজ ফর হ্যাবিটেশন, আমরা গাছপালা কেটে ফেলছি কিসের জন্য? বাসস্থানের জন্য, এন্ড এগ্রিকালচারাল পারপাস, এবং কৃষি উদ্দেশ্যের জন্য। ডেস ইউজ অফ কেমিক্যালস, এটার পাশে আরো কিছু এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। যখন কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় স্বাধীন সেন্টেন্সে, তখন বিসাইডস, মোরওভার, ইন এডিশন টু, তারপরে হচ্ছে এডিশনালি, এই ধরনের লিঙ্ক করে বসে। তাহলে এখানে তুমি দিতে পারো Besides, use of chemicals in industries causes serious harm to the ozone layer, হ্যাঁ? এছাড়াও কি কেমিক্যাল যে ব্যবহারটা ইন্ডাস্ট্রিতে, এটা ঘটাচ্ছে কি সিরিয়াস হার্ম, ব্যাপক ক্ষতি টু দা ওজন লেয়ার, ওজন স্তরে, হ্যাঁ? এই যে দেখো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, যেটা কোনো ফ্রেজও যুক্ত করে নাই, কোনো ক্লজও যুক্ত করে নাই, তাই না? আর তখনই ওই লিঙ্কার্সগুলি ব্যবহার হয়। এই তিনটা কথা তুমি যদি মাথায় রাখতে পারো, এই টেকনিক্যালি এই কানেক্টরসে পাঁচ পাওয়া সম্ভব। এই তিনটা বিষয় তোমাকে ভালো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মূল কথা। তারপর নরমালি শেষে যদি এরকম প্রেজেন্ট টেন্স থাকে তখন হচ্ছে সো। ওকে, সো দেয়ার ইজ a rapid increase in temperature. Okay, people usually want to have their own way. People usually want to have, তাদের নিজের মতো করে চলতে চায়। They want to think and act as অথবা what অথবা which they like. দেখো, এই যে এইটা একটা ক্লজ, সাবজেক্ট ফাইনাল ভার্ব, আর এইটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজকে যখন যুক্ত করে তখন হচ্ছে সেটা ক্লজাল কানেক্টর, সোজা হিসাব। বাট কিন্তু একটা বিপরীত টার্ম, এবং এটা শুধুমাত্র স্বাধীন বাক্যকে সেন্টেন্স করছে, এর মধ্যে এন্ড আর বাট স্বাধীন বাক্যের আগে বসতে পারে ক্লজাল কানেক্টরসগুলোর মধ্যেও, তাই না? বাট one cannot have owns one way all the time, সব সময়। A person can't live in an environment without considering the interest of others or his own. কি বলছে? A person can't live in an environment, একটা বাস করতে পারে without considering the interest of others, অন্যের কি বলে স্বার্থ না ভেবে অথবা তার নিজের স্বার্থ না ভেবে। যখন দুইটা সমজাতীয় কিছুকে আলাদা করবে, এইটা অথবা ওইটা, তখন হচ্ছে এন্ড, বাট বা অর বসে, তাই না? একই জাতীয় পার্টস অফ স্পিচ। দেখো, তো এখানটাতে এই জন্য অর বসছে। People in society may take their own decision, হ্যাঁ, নিজের ডিসিশন নিজে নিতেই পারে, এটা খুবই স্বাভাবিক। That's this decision, but কিন্তু এই সিদ্ধান্তটা ought not to be, হওয়া উচিত নয়, unjust or harmful, কি হওয়া উচিত নয়? অন্যায়মূলক অথবা ক্ষতিকর হওয়া উচিত নয় অন্যের প্রতি। এই হচ্ছে ব্যাপারটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। কি হলো, কি বললাম না তো, ঠিক আছে। ওকে, তারপর ঢাকা বোর্ড 2025, রোনা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, জাস্ট এই একটা ক্লজ, এই আরেকটা ক্লজ। তাহলে দুইটা ক্লজের এড করতে আমার কি লাগে? ক্লোজাল কানেক্টর। আর যদি ক্লোজাল কানেক্টর যদি বিপরীতমুখী ব্যাপার হয় তাহলে হচ্ছে ডুয়াল। একটু যদি ভালো করে দেখি আমরা, দো শি ইজ মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, এই যে কমান্ডার হচ্ছে তবু হি নেভার টেকস প্রাইড, সে গর্ব করে না তার মেধা নিয়ে। শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি কি সহায়ক, সবার প্রতি সহায়ক বা সবাইকে সাহায্য করে। ডেস এনি স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম হার, হয় অথবা ইফ, যদি কোনো দুর্বল ছাত্র তার কাছে আসে তখন সে সহায়তা করে, বা যদি তার কাছে কেউ আসে দুর্বল, সে কি সহায়তা করে। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স and affectionate to the junior, এই যে দুইটা সমজাতীয় পার্টস অফ স্পিচকে আলাদা করতে and but or ব্যবহৃত হয়। She is simple in behavior but strict, বিপরীত টার্ম, হ্যাঁ, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। She is simple in behavior but she is strict in principle. ওই যে কোঅর্ডিনেট কনজাংশন কম্পাউন্ডের ক্ষেত্রে কিরকম হয় ব্যবহারটা, সেটা ব্যবহার হচ্ছে এটা এখানে। ড্যাশ, সো এভরিওয়ান লাভস, তাই কি প্রত্যেকেই তাকে ভালোবাসে। আচ্ছা, লেটস সি 2025, none can deny the importance of tree plantation, খুবই কমন, এটা খুবই কমন। none can deny, কেউ অস্বীকার করতে পারে না কি the importance, গুরুত্ব ট্রি প্ল্যান্টেশনের। কারণ দেখো, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, দুইটা যখন মাঝখানে কোনো ক্লজ বসবে অথবা প্রথমে, এবং দুইটা সেম টেন্স থাকে, একই টেন্স থাকে, কি একই টেন্স দুইটা ক্লজ, একই টেন্স দুইটা ক্লজ, সেক্ষেত্রে বুঝতেই পারতেছো ক্লজাল কানেক্টরস তার মধ্যে কি কি? as since when, though, although, and but or, because, এই কয়টা ক্লজ বসে। তাহলে এইখানটাতে হচ্ছে কই জানি, এই যে বিকজটাই দিলাম না, দিছে না, বিকজ অর লিভস ডিপেন্ড অন ইট, এটার উপর নির্ভর করে। ড্যাশ, বাট কিন্তু বিপরীত টার্মে চলে গেছে, তাই না? বাট কিন্তু যখনই বিপরীত টার্মে চলে যাবে এবং একটা মাত্র ক্লজ হয় তখন তুমি বাটটা ব্যবহার করতে পারবা। বাট ইটস আনফরচুনেট দ্যাট, এটা খুবই দুর্ভাগ্যের যে উই আর কাটিং ডাউন ট্রিজ রেকলেসলি, আমরা নির্ভরভাবে গাছ কেটে ফেলছি। এই যে দেখো, ক্লজ দুইটা, একটা দুইটা, প্রথমটা প্রেজেন্ট, তারপর এটা হচ্ছে ফিউচার, তখন ইফ বা আনলেস, এখানটাতে ডেফিনেটলি আনলেস, নাম্বার সি, আনলেস অর্থের কারণে। আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড, যদি গাছপালা রোপণ করা না হয় তবে সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড, আমাদের কি ভূমিটা মরুভূমিতে পরিণত হবে। কারণটা কি দেখো, বিকজ, কারণ আরেকটা ক্লজ যুক্ত করছে, তাই না? তাহলে আরেকটা ক্লজের জন্য আমি একটা ক্লজ মার্কার নিয়ে আসি, দ্যাট মিন্স ক্লজাল কানেক্টরস। দেখো, তাহলে বিকজ দেয়ার উইল বি an adverse situation, একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। সো এটা বলা হয়েছে সাবজেক্ট শুড, আর তখন হচ্ছে সো বা মাস্ট যদি থাকে সো আসবে, ফাইন। তারপরে আর এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে কি হচ্ছে, দূষিত হচ্ছে। লাইক, অথবা ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ কি, আওয়ার এয়ার ইজ বিং পলিউটেড বাই স্মোক ফ্রম ভেহিকলস, ধোঁয়া যানবাহনের, হাউসহোল্ড ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস এন্ড সো অন, কি ধোঁয়া কিসের থেকে, এই যে জ্বালানি যে ব্যবহার করি সেটা থেকে। তারপর এই যে দেখো, এইটা এই যদি প্রথমে একটা গ্যাপ থেকে কমা থাকে এবং একটা মাত্র ক্লোজ থাকে, তখন সাধারণত লিঙ্কার্সগুলি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও বিসাইডস,
Besides, water is being polluted for using insanitary latrine, অস্বাস্থ্যকর পায়খানা, for using pesticides, কীটনাশক ব্যবহারের ফলে in the croplands, শস্য জমিতে, for industrial wastes, কি কলকারখানায় বজ্র, এবং এই যে একই ধরনের পার্টস অফ স্পিচকে আলাদা করার জন্য and but or ব্যবহার হয়, এখানে সমজাতীয় বোঝাইছে এই জন্য and, okay, and for many other reasons. Another form of pollution is sound pollution, কি শব্দ দূষণ। This pollution occurs because of, সত্যিকার অর্থে বলতো এটা কেন ঘটে? Because of our unconsciousness, আমাদের অসচেতনতা, তাহলে actually বা in fact আর অনেক কিছু হবে। In fact, this pollution occurs because of our consciousness. This, so এটা নিয়ে বলা হয়েছে লাস্টে যদি থাকে এরকম, তো বা as a result বা that's why বা for this reason এরকমটা হতে পারে, সহজ ছিল। আচ্ছা, তারপর যশোর বোর্ড 2025, জাস্ট টেকনিকটা শিখো কিভাবে, তাহলেই হয়, আর কিছু না। জাস্ট একটু টেকনিকটা শিখো কিভাবে কোনটা হচ্ছে, তারপর তুমি অটোমেটিক্যালি পারবা। নরমালি এই তো তিনটা হয়ে যায়, তাহলে এইটুকু পরিশ্রম করলে 5 পেয়ে যাবা, আর কিছু লাগবে না তোমার। ফাইন, দি ফুডস দ্যাট উই ইট ক্যান বি ডিভাইডেড ইনটু 6 কাইন্ডস, যে খাবারগুলো আমরা খাই এটাকে 6টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 8, অ্যাকর্ডিং টু, কি অনুসারে, অ্যাকর্ডিং টু সেটা কি অনুসারে, খাবারে কি ধরনের পদার্থ আছে সেই ব্যাপারগুলির উপর বিবেচনা করে এই খাবারগুলিকে 6টা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে হিসাব। ওকে, অ্যাকর্ডিং টু হোয়াট সাবস্টেন্স, কি ধরনের পদার্থ দে কন্টেন, তাদের আছে, এন্ড হোয়াট বেনিফিটস, এই যে হোয়াট সাবস্টেন্স দে কন্টেন এন্ড ড্যাশ বেনিফিটস দে ডু, একই রকম দেখো প্যারালালিজম, তাহলে এন্ড হোয়াট বেনিফিটস দে ডু টু আস, আমাদের কি করে, কি কি সুবিধা দেয়। ফিশ, মিট, পিস এন্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন, ভার্বের আগে হুইচ বা দ্যাট, হুইচ বানানো ভুলে গেছেন আগে, হুইচ বিল্ডস আওয়ার বডি এন্ড হেল্পস আস গ্রো, এই যে প্রেজেন্ট, তারপর হচ্ছে ক্যান নট বা ফিউচার, ক্যান বা ফিউচার, তাহলে if we do not take this we can't grow well. Vitamins and mineral salts protect us from several diseases. Which বা that, which ভার্বের আগে সাধারণত, এটা মাঝে এটা ক্ষেত্রে না এন্ড বসতে পারে ভার্বের আগে, কম্পাউন্ড সেন্টেন্সের মতো করে যদি তোমরা ক্লাস করে থাকো, যারা করছো তারা তো বুঝবে নিঃসন্দেহে, আর নাহলে ভার্বের আগে হুইচ দিবা, কি আর করা, একটা সীমাবদ্ধ থাকতে হবে। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন 3 নম্বর 2025, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, এই যে এটা হচ্ছে একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ক্লজকে যদি যুক্ত করে তাহলে ক্লজাল কানেক্টর ব্যবহৃত হয়, তাই না? সেই ক্ষেত্রে দ্যাট, যেমন আই থিংক দ্যাট, উই শুড মাইন্ড ইট দ্যাট, তাহলে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের সবসময় এটা মনে রাখা উচিত যে অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর সুইটেবল ফর অল, সকল শারীরিক ব্যায়াম সবার জন্য উপকারী তা না। হ্যাঁ, দিস হার্ডার এক্সারসাইজ লাইক ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হার্ডার এক্সারসাইজ কি কঠিন যে ব্যায়ামগুলো, হ্যাঁ, যেমন রেসলিং এন্ড দুইটা সমজাতীয় পার্টস অফ স্পিচকে যদি আলাদা করে এন্ড বাট ব্যবহৃত হয়, এন্ড দিস সচরাচর বিষয়, এন্ড জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল, কারণ আরেকটা ক্লজকে আলাদা করছে, বিকজ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, তাদের আছে এই ধরনের এক্সারসাইজগুলো করার মতো শক্তি। উই কারেন্ট ওল্ড পিপল শুড টেক দ্য মিলার এক্সারসাইজ, ওকে, উইকার এন্ড ওল্ড পিপল শুড টেক দ্য মিলার এক্সারসাইজ, হুইচ ভার্বের আগে বা দ্যাট বা হোয়াট দরকার নাই, হুইচ দ্যাট, দেখো যে ভার্বের আগে কানেক্টর হিসেবে হুইচ বা দ্যাট, তো কানেক্টরস থেকে এই পর্যন্তই এনাফ। এই কয়টা কনসেপ্ট যদি ঠিকঠাক মতো বুঝতে পারো তুমি পরীক্ষাতে অন্তত 5 ইজিলি সম্ভব। তারপরে আমরা চলে যাবো একেবারে আমাদের লাস্ট একটা টপিক, যেটা সেটা হচ্ছে লাস্ট টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। আই থিংক এটা তোমরা নিজেই করতে পারবে ইজিলি, একেবারে নিজেই করতে পারবে, একেবারে তোমাদের আজকে লাস্ট টপিক পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যে কোথায় ওই যে ব্লক লেটার বা বড় হাতের অক্ষরগুলি বুঝবে, আর পাঞ্চুয়েশন হচ্ছে অ্যাপোস্ট্রফি, ফুল স্টপ, কমা, এইগুলি যে ব্যবহার, সেটা একেবারে তোমাদের যেই জায়গাটা সমস্যা আমার আলোচনা হচ্ছে সেই জায়গা, আর কিছু না। আমি তো একটু লিখি নাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ বসে, প্রথম অক্ষরটা বড় হাতের, কোনো জায়গার নাম হলে বড় হাতের, কোনো দেশের নাম হলে বড় হাতের, তারপর হচ্ছে কোনো সংক্ষিপ্ত ভার্ব লিখলে অ্যাপোস্ট্রফি এস, কিছু লিখি না, লিখো কিচ্ছু না। ওকে, আমার মূল কাজটা একেবারে যেখানে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইন্টারোগেটিভ চিহ্ন, ইম্পারেটিভ হলে ফুল স্টপ, অপারেটিভ হলে ফুল স্টপ, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমেটরি চিহ্ন, এইগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা রাখিনি, কারণ কাজটা আমার প্র্যাকটিস করতে হবে। জাস্ট তুমি এই জায়গাটা বুঝো, আর কিচ্ছু বোঝা লাগবে না তোমার। এক কথায় যদি তোমরা নারেশন করে থাকো, প্রেজেন্ট নারেশন, তাহলে তোমার করতেই হবে না, সিম্পল হিসেব। আচ্ছা, এই যে দেখেছো মিস্ট্রি কি ব্যাপারটা, আসলে এইটাই হচ্ছে মিস্ট্রি। এই এক নিয়মই আমরা শিখবো, পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, এক নিয়মই শিখবো। এগুলো তোমরা জানো, একই পার্টস অফ স্পিচ, যেমন রুনা, কুনা, সোনা, হ্যাঁ, এগুলো একই জাতীয় পার্টস অফ স্পিচের জন্য কম অবশ্যই, এগুলো দরকার নাই তোমাদের, এগুলো আসবেও না, আর আসলেও তোমরা নিজে থেকেই পারবা। যেখানে ঝামেলা পড়বা এই জায়গাটা, আমি বলছি এই জায়গাটা দেখবা, ওখানে দুইজন কথা বলছে কিনা, যেই ইয়াটা দিবে তোমাদেরকে পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন, সেখান থেকে দুইজন কথা বলছে কিনা, তাহলেই বুঝতে হবে এটা ন্যারেশন থেকে আসছে, এটা ঠিক আছে। ওইটা আসছে থেকে ন্যারেশন থেকে, আর ন্যারেশন থেকে আসলে এই যে ইনভার্টেড কমা হলেই, ইনভার্টেড কমার ব্যাপারটা নিয়ে আমরা একটা ঝামেলায় পড়ে যাই, ঠিক আছে, আমরা একটা ঝামেলায় পড়ে যাই। এই কথা ঠিক লাগতো, ইনভার্টেড কমা শেষ হলে কখন ফুল স্টপ, কখন এর ভিতরে কমা, এবং কখন রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট স্মল লেটার বা ব্লক লেটার বা বড় হাতের অক্ষরে। এই হচ্ছে ব্যাপারটা, আমি একটা উদাহরণের মাধ্যমে এটা চেষ্টা করছি। যেমন I said you are an honest man. আচ্ছা, you are an honest man. I'm not the honest man. He said. এই ব্যাপারটা জাস্ট বোঝো, এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বোঝো, তাহলে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। শতভাগ আমি কথা দিচ্ছি, এই ব্যাপারটুকু খালি বোঝো। এখানে দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই যখনই বড় হাতে বসুক না কেন, সেটা সবসময় বড় হাতে অক্ষরে, একা যদি বসে
বড় অক্ষর, ঠিক আছে? এইটা আমার মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে এইখানটাতে, ঠিক দেখো এইখানে এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইউ আর অনেস্ট ম্যান, হ্যাঁ ইউ আর অনেস্ট ম্যান। এখন যদি এই ইউ আর অনেস্ট ম্যান, যেমন ধরো ক্যাচ দি স্টার, ক্যাচ দি স্টার সেইট ট্রফিক। আচ্ছা এইখানে দেখো এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কোনো সন্দেহ নেই রিপোর্টেড স্পিচের প্রথমটা এটা বড় হাতের হবে, এটা নিয়ে তোমরা কেউ ঝামেলা নেই। এখন এইখানে কি ফুল স্টপ হবে না কমা হবে, এটা হচ্ছে আমার ঝামেলা। এটা ফুল স্টপ হবে যদি এইখানে এই যে রিপোর্টিং ভার্বটা এটা যদি এই রিপোর্টেড স্পিচের স্পিকার না হয়, তাহলে এইখানটাতে ফুল স্টপ হয়ে যাবে, তাহলে এইখানটাতে ফুল স্টপ হয়ে যাবে। কিন্তু কিন্তু এই যে রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টেড স্পিচটার স্পিকার যদি এইটা হয়, তাহলে এইখানে কমা হয়ে যাবে, ফুল স্টপ না হয়। আর পাঁচবার শোনো কথাটা, কখন ফুল স্টপ কখন কমা, এইটুকু ব্যাপার বুঝলে তোমার 90% কাজ শেষ। পরীক্ষাতে যা আসবে সেইটার কথা আমি বলছি, এখন বেসিক্যালি আমি খুব একটা আলোচনা করছি না, ঠিক আছে? আবার বলতেছি, এই যে রিপোর্টেড স্পিচটা, এই স্পিচটার স্পিকার যদি এটা ঠিক পরে থাকে, তাহলে এইখানে ইনভার্টেড কমার ভিতরে হবে কমা, এবং এই যে সেইটটা আছে এই সেইটটা হবে ছোট হাতের অক্ষরে, আর যদি কোনো নাম হয় তাহলে তো ডেফিনেটলি বড় হাতের অক্ষরই হবে, এবং এখানে ফুল স্টপ, কাজটা শেষ। আর যদি এখানে ফুল স্টপ হয়ে যায়, তাহলে এটা আগে থাকবে স্পিকারটা, আর তখন এখানে ফুল স্টপটা হয়ে যাবে। এইটুকু কথাই জাস্ট, আর কিচ্ছু না। আর যেগুলো কিছু খুচরা ব্যাপার, সেটা হচ্ছে যে ধরো কি ইয়েস, এখন ইয়েসটা কি শেষ, ইয়েস যদি শেষ হয় তাহলে এইভাবে অথবা এইভাবে, এইভাবে অথবা এইভাবে, এবং যদি ফুল স্টপ হয় তাহলে বুঝতে হবে পরে যেটা বলছে সেইটা বলে না। ধরো যে বললো দি ম্যান সেইড, যদি ফুল স্টপ হয়ে যায় তাহলে পরের জন বলে না, এটা তুমি না পড়লে বুঝবে না, তাই না? আবার ধরো যে অনেক সময় লিখলাম ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ এই যে যখন কমা থাকবে তখন বুঝতে হবে পরের যে ইয়াটা এটা এই উনি বলছে, এই স্পিকারটা বলছে, তখন এইভাবে। আবার ধরো এরকম হতে পারে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, দেখো এই যে এটা এটা আগে তাহলে বলে যাবে, অথবা এখানে থাকবে না পরের অংশে স্পিকারটা, ঠিক আছে? আর এখানে দিবি না, হয়তো অন্য কখনো পরে দিতে পারে, এটার জন্য কিছু আসে যায় না। এখন আমরা সরাসরি প্র্যাকটিসে যাবো, কিছু সম্বন্ধপত্র থাকবেই, এটা থাকবেই, আমরা দেখি এখন প্র্যাকটিসে গেলে কেমন হয়। আচ্ছা দেখো, ওয়্যার ইউ গোয়িং টু বরিশাল, হ্যাঁ সেইড ফাদার। দেখো তো এখানে ওয়্যার ইউ গোয়িং টু বরিশাল সেইড ফাদার, এটা হচ্ছে একটা স্পিকার, এটাকে বলছে ডেফিনেটলি এই কথাটা বলছে ও, তাই না? এই কথাটা আমি বোঝার চেষ্টা করতেছি, ওকে? তাহলে এখানে আমি আজের দাগাদাগি না করে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, ওকে? আজের দাগাদাগি করলে বুঝতে কষ্ট হয়ে যাবে। এই যে ওয়াই, এটা বুঝতেই পারতেছে একটা স্পিচ, রিপোর্টেড স্পিচ, এইটুকু তোমাকে বুঝতে হবে এই পর্যায়ে এসে। তাহলে এই ডাব্লিউটা বড় হাতের, ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, যেহেতু বরিশাল একটা জায়গার নাম, তাই নেব বরিশাল, হ্যাঁ? এই যে এইখানটাতে এই যে শেষ, এটা রিপোর্টেড স্পিচ সেইড ফাদার। এই যে এখন এই যে এসটা, এটা কি বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে? যদি এই স্পিচটা স্পিকার এই হয়, তাহলে এই এসটা সেইডটা ছোট হাতের হবে। আর যদি এইটা এই যে এই স্পিকার এটা না হয়, এই স্পিচের স্পিকারটা ও না হয়, তাহলে এসটা বড় হাতের হবে। জাস্ট এইটুকু ব্যাপারে আমি বুঝাইছি, আর কিছু না। সেইড ফাদার, শেষ। তাহলে এই পর্যন্ত কাজ শেষ। তারপর আই যেভাবে লিখো ব্লক লেটারে, দেখো দুজন কথা বলতেছে, তাই না? আই ওয়ান্ট টু, এইটা হচ্ছে স্পিচ, কে বক্তা কোনটা, বক্তাকে আর হচ্ছে বক্তব্য কোনটা সেটা আমরা বুঝি, তাই না? আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, ইম্পর্টেন্ট বুকস। দেখো এই যে মজার মজার ব্যাপারটা কি, একটা নিয়ম আমার হয়ে যাচ্ছে বুকস। এই যে এখন কথা হচ্ছে এটা কি ফুল স্টপ হবে না কমা হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা হবে কমা, এটা কিন্তু একটু বাইরে আছে, বাইরের অংশ আছে ইনভার্টেড কমাটা, হ্যাঁ? কিন্তু অবশ্য এই যে ধরো যে আবার কিন্তু উই এস না, হ্যাঁ? তাহলে এই যে এখন এই এসটা ছোট হাতেরই হবে, এই কথাই বলার চেষ্টা করছে। যেহেতু এই বক্তব্যটা এই যে পরবর্তী যাদের ব্যবহার করছে সেই ব্যবহার করবে, সেই বলছে, তাই না? সেইড সাত, এই যে সাতটা সাত, এসটা হচ্ছে বড় হাতের। তারপর আবার ডু ইউ নিড মানি, এই যে ডু ইউ নিড মানি, এইটাকে বলছে, দেখো এটা কিন্তু বলছে বাবা, হ্যাঁ? ডু ইউ নিড মানি, এইটা কিন্তু আর কিছু ব্যবহার করে না। এই যে এখন যদি ধরো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে ফুল স্টপ হয়ে যেত, কারণ পরে আর স্পিকার নাই এটা, তাই না? তারপর ইয়েস ফাদার, এই যে ইয়েস, এই ইয়েসটা ডেফিনেটলি ব্লক লেটার হবে, ইয়েস ফাদার। তাহলে এইটুকু হচ্ছে এই যে এখানে কমা, ওকে? ইয়েস ফাদার না কমা না, এখানে হচ্ছে তোমার ফুল স্টপ। ফুল স্টপের কারণটা কি, এখানে কিন্তু পরে আর স্পিকার দেয় না এটা ইয়েস ফাদারের, তাই না? এই জন্য হচ্ছে ফুল স্টপ। যদি স্পিকারটা দিয়ে দিত তাহলে কিন্তু কমা হতো, যদি এইখানটাতে ঠিক স্পিকারটা থাকতো তাহলে এখানটাতে কমা হতো ইয়েস ফাদারের পরে, ঠিক আছে? এইখানটাতে ইয়েস বা নো, ইয়েস নো প্লাস যদি নাউন থাকে তাহলে ইয়েসের পরে কমা হয়, হ্যাঁ? ইয়েসের পর কমা হয়, ইয়েস ফাদার। এখানে শেষ একটা বক্তব্য। তারপর ডোন্ট ইউ গো অ্যালোন, ডোন্ট ইউ গো অ্যালোন, তাহলে এখানে আবার শুরু ডোন্ট ইউ গো অ্যালোন, তাহলে এই যে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। এই যে এখানে আর তো কিছু নাই, যে এখানে বলছে সেইড হি, যদি ধরো এখানে থাকতো সেইড হি তাহলে এসটা হইতো, এখানে কমা হয়ে যেত, এখানে এসটা হইতো ছোট হাতে, যেহেতু কিছু নাই আমি শেষ করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা রিপোর্টেড স্পিচ, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, ফাইন? এই হচ্ছে ব্যাপার। তুমি যদি ঠিকঠাক মতো এই যে ইনভার্টেড কমার ব্যাপারটা এবং এখানে কোথায় ফুল স্টপ কোথায় কমা, এই দুটো জিনিস বোঝো, তাহলে এখানে ভুল করার চান্স নাই বললেই চলে, ভুল করার চান্স নাই বললেই চলে। ধরো তোমার মাঝে মধ্যে মনে হতে পারে আমি এখানে ভুল করবো যে নো ইয়েস, না এখানে ভুল করার চান্স নাই। যদি নো এর পর বক্তব্য থাকে যেমন নো আই কান্ট ডু দিস, সেই ক্ষেত্রে এখানে কমা, এইখানে হচ্ছে ইনভার্টেড কমা, শেষ। তাহলে এখন এখানে কমা হবে না ফুল স্টপ হবে, সেটা নির্ভর করতে পরে স্পিকার আছে কিনা। যদি পরে এটার স্পিকার থাকে তাহলে কমা, আর যদি স্পিকার না থাকে তাহলে ফুল স্টপ। সেম কেস ইয়েসের ক্ষেত্রে, ধরো ইয়েস নো একই কথা, ইয়েস নো এটার ক্ষেত্রে একই কথা, হ্যাঁ? বা ধরো শুধু ইয়েস বা শুধু নো, এরপরে আর কোনো কিছু নাই, এটা সম্পর্কে স্পিকার নেই আর কোনো বক্তব্য নেই, তাহলে এখানে একেবারে ফুল স্টপ। আবার যদি বলে ধরো যে নো, এই যে দেখো সেইড তামিম, তাহলে দেখো এখানে স্পিকারটা হচ্ছে এটা, এই জন্য এখানে কমা বসে গেছে। এই ব্যাপার ছাড়া কিচ্ছু নাই আসলে। আমি আরো যেটা করাই দিচ্ছি, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই বোট। দেখো এটা বুঝতেই পারতেছে একটা ইন্টারোগেশন, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ বোট। দেখো এই যে এখানে শেষ হয়েছে, এটা কিন্তু বুঝতেই হবে, শেষ। তারপর বলছে আই হ্যাভ, কি
এই যে এখানে আবার শুরু হয়েছে, অথচ কিন্তু কে বলছে কিছু দেয় না। হ্যাঁ, এই যে ইনভার্টেড কমা কিন্তু এটা আই হ্যাভ, এই যে শেষ না, শেষ না, আই হ্যাভ। এখানে একদম স্যারকে সম্বোধন করে বলতেছে যে আই হ্যাভ টিচার, কি আই হ্যাভ, এই যে আই হ্যাভ টিচার যখন সম্বোধন পদ ব্যবহার করছে এর আগে একটা ফুল স্টপ, যেমন যেমন হচ্ছে আই এম গুড, আই এম গুড রফিক। এই যে এখানে দেখো কমা ব্যবহার করছে, এখানে নাম করে একটা সম্বোধন করে দিয়েছে বলে এখানে কমাটা ব্যবহার করছে। ঠিক সেম ইজ আই হ্যাভ টিচার, শেষ। এখানে এখানে কিন্তু কমা দিই নাই, কারণ এখানে কোনো স্পিকার নেই। তারপরে আই ক্লিয়ারলি রিমেম্বার, I clearly remember what happened in that journey. দেখো এই যে এখান থেকে আমার শুরু ইনভার্টেড কমা, I clearly remember what happened in that journey. এই যে এখানে কিন্তু কমা, কারণ এবং এই এসটা ছোট হাতের হবে, said জামাল, শেষ। জামাল যেহেতু নাম, এটা বড় হাতেরই হবে। তাহলে কি দাঁড়ালো, is there anybody here who has ever crossed a river by boat? ওকে, ইন্টারোগেটিভ, বোঝাই যাচ্ছে। তারপর I have teacher, স্যার বা শিক্ষক আমি গেছি, এরকম একটা ব্যাপার। I clearly remember what happened in the journey, said জামাল। আই থিঙ্ক বোঝা যায়। দেখো এখানে এই যে এখানে মাকে সম্বোধন করছে মাই ডিয়ার মাদার, হ্যাঁ, ইউ লেটার বলে না মাই ডিয়ার মম, ইউ মে গো নাও, হ্যাঁ, মাকেই বলতেছে একবার সম্বোধন করে যে আপনি যেতে পারেন। হ্যাঁ, ঠিক সেরকম মাই ডিয়ার মাদার, এই বুঝতেই পারতেছো এগুলো প্রথমে হইলে বড় হাতে করা হয়। মাই ডিয়ার মাদার, ইউ লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, এটা এখন আমার হাতে। তারপর ইট সিমস টু মি দ্যাট ইউ আর অ্যানশিয়াস ফর মি। এখানে কিন্তু দুইজন কথা বলে নাই, তাইলে আর ইনভার্টেড কমা ওই কাহিনীগুলো তোমার করার দরকার নেই, তাই না? মাই ডিয়ার মাদার, ইউ লেটার জাস্ট টু হ্যান্ড, ইট সিমস টু মি দ্যাট ইউ আর অ্যানশিয়াস ফর মি, বাট ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট মি, শেষ। বাট ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট মি। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছো অ্যাটলিস্ট। এখানে তুমি চাইলে বাটটাকে সেমিকোলন সরি কমা দিয়েও রাখতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যদি তুমি কমা দিয়ে রাখো তাহলে বাট এইভাবে বাটের মতো থাকবে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নাই এখানে পাঞ্চুয়েশনে বা ক্যাপিটালাইজেশন। ওকে, ঢাকা বোর্ড 2025 থেকে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম বোঝাই যাচ্ছে, দুই কথা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ। দেখো এখানে এই যে স্পিকারটা, এই স্পিচের স্পিকারটা হচ্ছে এখানে, তাহলে এখানে এইটা কিন্তু ছোট হাতের অক্ষরে হবে, হি সেড। তারপর আইটা যেহেতু প্রথম বড় হাতে দিবা, ইটস এই যে অ্যাপোস্ট্রফি আছে যেহেতু ইটস বানাইছে, হ্যাঁ, ইটস 9:30, ইটস 9:30, এই যে এটা একটা স্পিচ, তাহলে এই যে এই স্পিকার হচ্ছে এটা, স্পিকার হচ্ছে এটা, তাহলে এখানে কমা নট ফুল স্টপ। আই রিপ্লাই, আই সবসময় একা বসলে বড় হাতের হয়, আই রিপ্লাইড। তারপর আই মাস্ট গো টু স্কুল, আই মাস্ট গো টু স্কুল, এই যে কমা হি সেড, এই যে হিটা এইচের হিটা বড় ছোট হাতের। রাজশাহী বোর্ড 2025, ডু ইউ নো মি, আচ্ছা এখানটাতে দেখো একটু, ডু ইউ নো মি যেহেতু প্রথম অক্ষর বুঝতেই পারছো, ডু ইউ নো মি। দেখো তারপর এটা শেষ হয়েছে, এই যে এইটা অ্যান্সার করতেছে আরেকজন, এটা অ্যান্সার করছে কি দেখো, তাহলে এটা বুঝতেই পারছো, ইয়েস, ইয়েস এর পর কমা হবে, হ্যাঁ, ইয়েস আই নো, ইয়েস আই নো, সরি আই নো না, আই নো ইউ, ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, হোয়াটস ইউর নেম। এখানে কোনো রিপোর্টিং ভার্ব নাই বা স্পিকার নাই, তাই না? তাহলে সেক্ষেত্রে আবার এই যে হোয়াটস, এটা তো হবেই ডক্টর, এটা বুঝতেই পারতেছো, হোয়াটস ইউর নেম। দেখো শেষ হচ্ছে আরেকটা স্পিচ, মাই নেম ইজ রতন, এইখানে শেষ, মাই নেম ইজ রতন। এখানে দুই একটা খুচরা বিষয় অ্যাভয়েড করেও যেতে পারি, কারণ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার নাই বলে আমি মনে করি। ওকে, ইয়েস স্যার, যদি এখানে শেষ যদি ইয়েস বলি, ইয়েস আর কিছু নাই এবং কোনো রিপোর্টিং ভার্ব নাই, তাহলে একদমই ভাবে শেষ করে দিতাম আমি। তারপরে আরেকটা করবো আমরা, এইটা করি, এটা একটু কমন আছে। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, বোঝো একটু, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, বুঝতেই পারছো কি কক্সবাজার, যেহেতু এগুলো জায়গার নাম ব্লক লেটার হবে, কক্সবাজার। আস্কড হাসান, তাহলে আস্কড হাসান, হাসান জিজ্ঞেস করলো, হ্যাঁ, শেষ। তারপর নো, এই যে নো এর পর কমা, আই হ্যাভ নেভার গন দেয়ার, কি আই হ্যাভ নেভার গন দেয়ার, আই হ্যাভ নেভার গন দেয়ার, এই যে আইটা ব্লক লেটার, হ্যাঁ, জাস্ট এই কনসেপ্টটুকু হয়ে গেলেই তোমার আর আটকা পড়বা না। তো এই যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, শেষ। এরকম আই হ্যাভ নেভার গন দেয়ার। ওকে, এই যে কমা হয়েছে কেন, কারণ এই যে এই উত্তরটা তারপরে হচ্ছে স্পিকার, রিপ্লাইড কামাল, কামালকে তো বড় হাতের হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাট এই যে ব্লক লেটার হয়ে গেছে, আরেকটা স্পিচ নতুন করে, এখানে কিন্তু রিপ্লাইড কামাল, হ্যাঁ। তারপর বাট ধরো একটা স্পিকার যদি একাধিকটা সেন্টেন্স বলে ফেলতো, যেমন আই হ্যাভ নেভার গন দেয়ার, আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার, এগুলো যদি একজন বলতো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্পিচ শেষ করতাম ইনভার্টেড কমা কমা দিয়ে দিতাম এবং শেষটার মধ্যে যা ইনভার্টেড কমা দিয়ে একবার শেষ করে দিতাম। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আই হ্যাভ নেভার গন দেয়ার, তারপরে আছে আবার বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, এটা পরে আছে, তারপরে আছে হচ্ছে রিপ্লাইড কামা। সেই ক্ষেত্রে এইটার পর এই যে এইটার পর ফুল স্টপ দিতাম, তারপর এই সেন্টেন্সটা লিখতাম, তারপরে হচ্ছে লিখতাম কি রিপ্লাইড কামাল, ঠিক আছে, রিপ্লাইড কামাল, বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস। আচ্ছা, বাট আই লং ফর, আমি প্রত্যাশা করছি বা ইচ্ছা করছি সেই প্লেসটা ভ্রমণ করার। ওকে, শেষ। এরপরে কিন্তু আর বলে নাই বা রিপোর্টিং ভার্ব বা স্পিকার কিন্তু ওই আগের জনই না, তাই না? এখন এরপরে আরেকজন উত্তর দিচ্ছে বা কথা বলছে, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট সি বিচ লাস্ট ইয়ার, এই যে লাস্ট, এই যে কমা, কারণ এই যে এই স্পিকারটা হচ্ছে এই আগের বক্তব্যটা দিচ্ছে, এই জন্য কমা, সেইড হাসান। তারপর বলতেছে, বুঝতেছো এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের ব্যবহারটা তোমরা আমি চেঞ্জিং সেন্টেন্সে দেখাইছি, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, শেষ কাজ। এই হচ্ছে তোমাদের পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন। মোট কথা হচ্ছে ন্যারেশন থেকেই আসবে, যত যাই ধরে নাও, ভুলক্রমে যদি কোনো একটা বোর্ডে জাস্ট এবার একটা ডিসক্রিপটিভ স্টোরি আসলে কিচ্ছু নাই ওখানে, খালি জাস্ট এই দেখো পোর্টারকে সমাধান করছে, ইউ মে গো,
দেখছো কিরকম ওটা পিটা তো নিশ্চয়ই বলা ওটা ইউমেগো সেট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাভিং এই যে এইটা হচ্ছে পুরা রিপোর্টিং ভার আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেমনটা ধরো সেট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাভিং না দিয়ে কি দিতে পারতো সেট রফিক শেষ এরকমটা হ্যাঁ তারপর ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম শেষ তারপর কিন্তু আর উনি বলেন না। তারপর আবার বলছে বাই আল্লাহ আল্লাহর নামে শপথ করছি বাই আল্লাহ আল্লাহ এই সবসময় গড সৃষ্টিকর্তা বড় হাতের বাই আল্লাহ হি রিপ্লাইড এই যে কমা কিন্তু এই যে এটা হ্যাঁ হি রিপ্লাইড তারপরে এই যে এইখানে আবার একই জন বলছে আই ওন্ট লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ এই যে আই এটা একটু ছোট হাতেরই হবে হ্যাঁ আই হ্যাভ হিয়ার দ্য স্টোরিজ অফ মাই কোম্পানিজ শেষ এরকম আর কিছু না এটা আহামরি কিছু না সহজ একটা ব্যাপার আর হচ্ছে কি বলবো আর কিছু বলো নাই আর যেটা ডেসক্রিপটিভ স্টোরি সেটা হচ্ছে এই ধরো এটা একটা ডেসক্রিপটিভ স্টোরি খালি আবার অনেস্টি ইজ এ নোবেল ভার্চু ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্ফিয়ার অফ লাইফ তারপর ওই এটা ডেফিনেটলি ব্লক এখানে আর কোনো হিসেবই নেই এত কঠিন কিছু না তারপর হচ্ছে কি দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ ভেরি গ্রেট তারপর হচ্ছে ইট ব্রিংস লাভ রেসপেক্ট অ্যান্ড ফিয়ার and fearless it brings love respect and fearless and an honest man brings love এই যে একই জাতীয় হ্যাঁ লাভ একটা নাউন রেসপেক্ট একটা নাউন and fearless একটা নাউন এই যে দেখো এই যে একই জাতীয় পার্টস অফ স্পিচকে আলাদা করছে প্যারালালিজমের মতো করে আবার এই যে an honest man passes his days in mental peace in order to search happiness শেষ কিচ্ছু নাই এখানটাতে ওকে তো এই হচ্ছে আমার একটা সামগ্রিক আলোচনা